বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। গোটা দেশ তাকিয়ে রয়েছে শীর্ষ আদালতের এই আরজিকর মামলার দিকে। শুনানির শুরুতেই অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাজ্য সরকারের ওই আইনজীবী কপিল সিব্বল যে আবেদন করেছিলেন দেশের শীর্ষ আদালতে যে সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হোক, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ, 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ কিন্তু সেই আবেদনে সাড়া দিল না। অর্থাৎ প্রথমেই কিন্তু ধাক্কা খেল আজকে একেবারে আরজিকর মামলা শুনানির এই তৃতীয় দিনের একেবারে শুরুতেই ধাক্কা খেল রাজ্য সরকার। তা কিন্তু বলাই বাহুল্য, কারণ রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল অ্যাপিল করেছিলেন যে এই সরাসরি সম্প্রচার বন্ধ রাখা। কিসের জন্য এই অ্যাপিল সেটা অবশ্য পরে আমরা এই বিষয়ে বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, ধোপে টিকল না কপিল সিব্বলের অ্যাপিল, এই জায়গায় কিন্তু ব্যাকফুটে রাজ্য সরকার। ষষ্ঠী, দেখো আবারও সেই প্রসঙ্গ লাইভ স্ট্রিমিং, এবং সেই লাইভ স্ট্রিমিং নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে প্রথম শুরুতেই কিন্তু রাজ্যের পক্ষে ধাক্কা কথা বলার অপেক্ষা রাখছে না, কারণ রাজ্যের পক্ষে যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বল, তিনি মূলত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের যে ডিভিশন বেঞ্চে, সেই বেঞ্চে তিনি আবেদন জানিয়েছিলেন যে তাকে 5 থেকে 10 মিনিট সময় দেওয়া হোক। এরপরেই প্রধান বিচারপতি তাদের আবেদন মঞ্জুর করে, এবং মঞ্জুর করার পরেই বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল রাজ্যের হয়ে তিনি প্রথম যে সওয়াল, সেই সওয়ালে তিনি বলেছেন যে অবিলম্বে লাইভ স্ট্রিমিং বন্ধ করতে দেওয়া হোক, এবং লাইভ স্ট্রিমিং বন্ধ না করলে যেহেতু এখানে প্রচুর মহিলা আইনজীবী রয়েছেন, সেই মহিলা আইনজীবীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, অ্যাসিড ছোড়ার ভয় দেখানো হচ্ছে। যদিও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো রকম লাইভ স্ট্রিমিং বন্ধ করা যাবে না, এটা জনস্বার্থ, এবং যেহেতু এটা জনস্বার্থ মামলা তাই এটা জনস্বার্থের জন্যই মূলত লাইভ স্ট্রিমিং জারি থাকবে, এবং সমস্তটা শুনানিটাই লাইভ স্ট্রিমিং এর মাধ্যমেই হবে। এক্ষেত্রে প্রধান বিচারপতি কোনো বিষয়ে হস্তক্ষেপ করবেন না, বিশেষ করে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে। তার পাশাপাশি আরো জানিয়ে রাখি যে কপিল সিব্বল আরো আবেদন জানিয়েছিল, তিনি জানিয়েছেন যে যেহেতু মহিলা আইনজীবীরা তারা এজলাসের মধ্যে রয়েছেন, এবং শুধু তাই নয়, বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের কাছে হুমকি আসছে, এবং শুধু হুমকি নয়, তারা মনে করছে যে এই রকম আরজিকর এবং আরজিকরের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলা যখন শুনানি হচ্ছে, সেখানে আইনজীবীরা হাসি ঠাট্টা করছেন। এই অভিযোগ পর্যন্ত কপিল সিব্বলের পক্ষ থেকে করা হয়েছিল। যদিও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তার যে আবেদন, সে আবেদন নাকচ করে দিয়েছে। এক কথায় বলা যেতে পারে রাজ্যের যে প্রাথমিক আবেদন সেটা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। আর কিছু আজই কিন্তু সিবিআই তারা তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে, এবং সেই রিপোর্টের ভিত্তিতে অবশ্যই তার শুনানি হবে। তারই মাঝে গতকাল অর্থাৎ সোমবার দিনকে রাজ্য সরকারের সাথে জুনিয়র ডাক্তারদের যে বৈঠক, সেই বৈঠক সেই মিনিট কিন্তু আজকে মূলত সুপ্রিম কোর্টে তুলে ধরার চেষ্টা করবে, কারণ রাজ্যের পক্ষ থেকে তারা সম্পূর্ণ সহানুভূতি দেখিয়েছে চিকিৎসকদের, এবং চিকিৎসকরা সেক্ষেত্রেও তারাও সহানুভূতি দেখিয়েছে, এবং উভয় পক্ষের একটা সম্মিলিত বৈঠক, একটা ট্রুথফুল বৈঠক, সেই বৈঠকের একটা অংশ হয়তো আজকে শীর্ষ আদালতে উঠে আসবে। তবে এই মুহূর্তে কিন্তু শুনানি পর্ব আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে, কারণ ইতিমধ্যে সিবিআইয়ের পক্ষ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে মূলত সেগুলো খতিয়ে দিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। ষষ্ঠী, আরো একটা বিষয় তোমার কাছ থেকে আমি জানবার চেষ্টা করব, যেটা সিবিআই এর তরফে থেকে যে স্ট্যাটাস রিপোর্ট মুখবন্ধ খাবে তারা ইতিমধ্যেই জমা দিয়েছেন। রাজ্যের তরফেও কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জমা দেওয়ার কথা, সেটি হলো ডেড বডির সঙ্গে যে চালান, যেটা ছাড়া পোস্টমর্টেম সম্ভব নয়, সেই চালানও কিন্তু কোথায়, সেটাও কিন্তু প্রশ্ন করেছিল দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের ডিভিশন বেঞ্চ। সেটাও কিন্তু আজকে রাজ্যের তরফ থেকে জমা দেওয়া হবে। একেবারেই দেখো, আমরা গত দ্বিতীয় শুনানিতে দেখেছি যেখানে রাজ্যের যে তাদের যে বক্তব্য বা রাজ্যের যে বিষয়ে তারা উল্লেখ করেছিল, সেই উল্লেখের পাশাপাশি সিবিআই যারা আইনজীবী ছিলেন, বিশেষ করে কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা, এই আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় রাজ্যের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছিলেন, এবং শুধু তাই নয়, ময়না তদন্ত এবং সেই ময়না তদন্ত যে অর্থাৎ যে চালান, সেই চালান
সুপ্রিম কোর্টে সিবিআই পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের রাজ্যের যে তদন্তকারী সংস্থা অর্থাৎ এসআইটি যে তদন্ত করছিল তারা সার্বিক নথি দিলেও এই নথি কিন্তু তাদের কাছে দেওয়া হয়নি। এরপরে আমরা দেখেছিলাম যে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি কপিল সিব্বালের কাছে চেয়ে পাঠিয়েছিলেন, অর্থাৎ যে চালান সেটা মূলত দেখতে চেয়েছিলেন, যদিও রাজ্যের পক্ষ থেকে সেই সময় সেই চালান দেখানো হয়নি এবং যার নির্দেশ ছিল যে আজকে অর্থাৎ আজকে 18ই সেপ্টেম্বরের যে শুনানি, সেই শুনানিতে রাজ্যের তরফ থেকে সেই চালান সুপ্রিম কোর্টে জমা দিতে হবে এবং সার্বিকভাবে রাজ্যের একটা যে রিপোর্ট তারা চেয়েছিল সেই রিপোর্টও কিন্তু আজ রাজ্যের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে জমা দেবে। তবে ইতিমধ্যেই সিবিআই যেহেতু মুখবন্ধ খাবে তাদের যে স্ট্যাটাস রিপোর্ট তারা জমা দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে এই মুহূর্তে শুনানি হবে। তবে তার আগে পুরো সম্পূর্ণ রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখছেন 3 বিচারপতি। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন একেবারে তৃতীয় শুনানি আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির একেবারে তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খেল রাজ্য সরকার। কপিল সিব্বল তিনি জানিয়েছিলেন, আবেদন করেছিলেন লাইভ স্ট্রিমিং না করার জন্য, সেটা মানেনি। আমরা এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো সুপ্রিম কোর্টে সেই শুনানির দিকে। ताकि निपटा तो सही दे रहे फैसलों के जज को कैसे वो भी बताते हैं देर थोड़ी रहे। अरे यहाँ पे देना नहीं है। हेलो हेलो इसी में ऊपर सेकंड पैरा। भाई मैं मान गया, लेकिन उन्होंने अपने जवाब में कहीं नहीं दिया। बाद में নিউজ ফ্ল্যাশ আমরা ফোন অন করছি, বলুন। পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে জনমতে অংশ নেওয়ার জন্য বাগুইয়াড়ি থেকে ফোন করেছেন, বর্ধমান থেকে ফোন করেছেন। রাজনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য, উন্নয়ন, রাজ্যের ক্ষমতা, বাংলার ভবিষ্যৎ নিয়ে খোলা মনে কথা বলুন। দেখুন জনমত সন্ধ্যে 7টায় RPLUS নিউজে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন RPLUS নিউজ, সবার আগে সবার পাশে। কলকাতা ছাড়িয়ে নগরের সীমানা অনেক দূর। মিটিং, মিছিল, মৌলালি, কলেজ স্কোয়ার, কালীঘাট, গঙ্গার ঘাট, খেলার মাঠ, ময়দান, হাওড়া ব্রিজ ধরে
শিলিগুড়ি কিংবা দুর্গাপুর, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, নগর দর্পণ, আর+ নিউজে শহরের রোজ নামচা প্রতিদিন সুপ্রিম কোর্টে গোটা দেশের চোখেই বলতে সুপ্রিম কোর্টের আরজিকর কাণ্ডের সেই শুনানির থেকে We will pass an order because the name of her name and photographs cannot. Yes. And photographs should not be there. And it may be specifically mentioned, my lord. You have it here, Mr. Solicitor? Yeah. You have it this video? My direction was. What is the date? Yes, we passed the direction. What is the date of the downloading here? Lord, yesterday my learned friend Mr. Agarwal downloaded. It's still yesterday it is there, my lord. And Wikipedia was contacted and asked to remove it, and they said we refuse to be censored. This was their response. As yesterday, they were. But this is not censored. You are right. But No, we agree with you. We agree. আরজিকর মামলার তৃতীয় শুনানি আজ দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পর্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে এই শুনানি। রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বল এবং জুনিয়র ডাক্তারদের পক্ষে আইনজীবী রয়েছেন ইন্দিরা জয়সিং। এবারে পাল্টানো হয়েছে, গতবারে যিনি ছিলেন গীতা লুথরা, তার জায়গায় ইন্দিরা দেবীকে এবারে বিয়োগ করা হয়েছে। অত্যন্ত পোড় খাওয়া এই আইনজীবী ইন্দিরা জয়সিং। তবে ইতিমধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট জানায় চার্জশিট কবে গঠন করা হবে। প্রথম গ্রেপ্তারের 60 থেকে 90 দিনের মধ্যে চার্জশিট গঠন করা হবে। চার্জশিট দেওয়ার পর কি 60 দিন কেটে গিয়েছে। আরজিকর মামলা তৃতীয় শুনানি সুপ্রিম কোর্টে। একেবারে শুরুতেই রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল। Lordships will now have to look into the case, right? Because what is troubling is that the seizures had to take place in the PM room with regard to all these samples which were collected. Now, what your Lordships has to see is that on the next morning, that is the 10th, at 10:30 a.m., whether those samples were sent to the magistrate. Why? Because the magistrate has to then forward it to the CFSL. What was the date on which these samples were sent to the magistrate for forwarding? Now, what the state will say is that 10th and 11th, which was a Saturday and Sunday, CFSL was closed. In fact, yes, give again details here of the date because it will dislocate the investigation. We don't want someone to take advantage. আদালতে স্ট্যাটাস রিপোর্ট ইতিমধ্যেই জমা দিয়েছে সিবিআই এবং মুখবন্ধভাবে সেই রিপোর্ট জমা দিয়েছে এবং সিবিআই আদালতে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে যে চার্জশিট কবে গঠন করা হবে। এই প্রসঙ্গে জানায় যে 60 থেকে 90 দিনের মধ্যে গঠন করা হবে এই চার্জশিট। তবে একেবারেই শুরুতে রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল তিনি বলেন যে আদালতে অনেক মহিলা আইনজীবী রয়েছেন এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, প্রাণনাশের যেমন হুমকি, অ্যাসিড হামলার হুমকি দেওয়া হচ্ছে, তাই লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক। তবে তার এই যে আবেদন, সেই আবেদনে কর্ণপাত করেনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। কোনোভাবেই লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, এমনটাই জানিয়ে দেন প্রধান বিচারপতি। আরজিকর মামলা জনস্বার্থ সম্পর্কিত, গোটা দেশ তাকিয়ে রয়েছে এই শুনানির দিকে। page 5.
But, Mr. Solicitor, can you not summon ask the state police to make sure that this is handed over to you? It's not handed over. I'm, You have to seize it. You are investigating. that process is on. So that process is. 40 days have passed. Whether it has been rewritten or not, that also we. That's. Have you seized? The difficulty is, one of Please devices ensure are. that you seize the DVR and just find out, have you used the blocker device or not? Because you have to ensure the authenticity of the hash value. And whether it is overwritten or not, because the devices can be overwritten. That depends on the capacity of the storage device. See, CBI has to ensure, because today your investigating officer is completely in charge, your investigating team. Correct. Make sure that the CBI itself seizes the entire, the DVR and the entire video footage. Or it has to be from before and it has to be after. Absolutely. And not only that. Oh, you're absolutely right on The that. troubling factor is. We have absolute clarity, you're right on that. And we hope that the CBI is going to do that. The troubling factor is, my lord, that whatever was leaked to the media with regard to this particular accused, I am not going into that. But my lord, till date, the sketch map has not been shown to your lord. Because from what I have learned is that the place where the camera was placed is not at the entrance of that room, seminar room. There are also other entrances and exits that the CBI will investigate, because it could have come from the other side and gone. And my lord, the last thing is, my lord, lordships, why? Because from my lord, the dead body challan, my lord, is now at rest because of the fact that it was shown to the Calcutta High Court. And my lord, we have footage. When the document was being looked at, I specifically said to my lords over there that this is the dead body challan. There was an acceptance and the thing was flagged. So there is no dispute that there is a dead body challan. And the last thing is, my lord, on the ground. Mr. Solicitor, just make sure, because even last time Learned Counsel had said that the dead body challan, that statutory form, was in fact shown to the Calcutta High Court. So ensure that, your counsel there actually traces what was produced for the Calcutta High Court and hands it over to you, because has some bearing on what you have stated in the status report. Because we are not given that copy. Or if there's any dispute, I bought When the CBI, when the local police handed over. You can hand it over to the solicitor right now. I don't want to speak out of turn, Malas. This is an entire misstatement, but as and when your lordship gives me opportunity. The CBI, he has something in his custody. Yes. CBI will look into it. Yes, absolutely, Malas. That 5371 was handed over is a complete misstatement. That when Anyway. we were given the documents by the Calcutta police, this is not what is given to us. Right. What we will do is, apropos what the concerns are which have been expressed, we'll first record a short order. Please send a message across that the reason why we are not recording detailed reasons is simply because we do not want the investigation to be dislocated. Any word which we will say here should not put someone who is under scrutiny on guard and ultimately destroy the very cause for which all of you are appearing over here. But please rest assured that a lot of issues which you have raised in your in the letter by the parents, by Learned Counsel before us, is something which CBI has also flagged in the status report. But we will ensure that your letter, for instance, is looked into by the investigating officer, because there is a specificity about that letter. Certain things are already done, but my lord, I'm not. So it should be looked at, yes. Just to say, since the matter, if my lords would consider, my lords is taking status reports. The matter is coming up before the Kolkata High Court also tomorrow. Then the matter, since it's being looked into and monitored by this court present, no. It is simply adjourned. It is simply adjourned. Adjourned. Justice is a seasoned judge with very long standing on the bench. He knows what to do. We shouldn't tell him what to do. Learned judge knows what to do when the. Just one last. May I respond to some of the things that have been said by him, Malas? For example, he said, Malas, there is no sketch map. The sketch map is here. I have never said there was. One second, let's not get into this repartee between members of the bar. If after you read or after we dictate the order, you feel that we have taken into account something and made any adverse observation against you, come back to us. Well, the only problem is once this statement is made, Malas, that there was no sketch map. I never said there was no sketch map. Malas, that not been produced. that's what exactly he said. Malas, that 5371 was shown to the High Court, Malas. In fact, we have a complete answer for it because 5371 was never used since 1997.
But Mr. Sibal, we'd like one Well, this is element of not, cooperation. what by happens is Calcutta their Police. statement goes on record. No, but the Calcutta police must also now cooperate with the CBI because they want the entirety of the footage. Manoj, it's all there. Manoj, given, Manoj, 7 to 8 hours of footage is given. Why would they? Manoj, So footage. GRB, ask your police Yes. team. Has the, Asta, 1 second. Has the DVR been handed over to Yes, CBI? yes. This is what happens, Manoj. The statement is made that it is not handed over. It is handed over in front of people. Manoj, it is not as doctors. 7 minutes, Manoj. What's the point? 7 to 8 hours. Director is here. 8 hours. Not fair. Storage device. Handed over. DVR, not just the CCTV. Everything is handed over. Challan is not used. It's a Download slip. We have a taking over document here. Which has been signed Manoj, by CBI. 1 second. But that DVR. We have a taking over document signed by CBI. DVR has only 27 minutes. What they are saying is this, that the DVR was handed over, but it has only a recording of 27 minutes footage. It was sealed, Manoj. It was sealed. But They have opened it. maybe so it was sealed, but nobody can claim that, well, CBI has destroyed any. We are part not of saying it. that, Manoj. We are not saying that. But therefore CBI is saying, But when they say I out don't of have, what was sealed and given to us, there's only 27 minutes. not true, not true. 7 to 8 Search and seizure. 7 to 8 hours. Search and seizure. Hard drive, But it 7 is to 8 relevant. hours. to 8 hours. Because, my lord, the Hard drive. 4 hard drives are seizure given, of Manoj. What's the samples point of this is kind of? relevant. But then, Mr. Solicitor, this is a matter for further investigation. Yes, you You have the SHO in your custody. Yes. Otherwise, things go on record. Spot map handed over. Requisition slip handed over with the dead body. Anything that verified can also be retrieved. Of course. Investigation, Manoj. There are two distinct things that Yes. Manoj Mishra pointed it out. One is the video footage of the search and seizure. Correct. Independent of that, you have the DVR of the CCTV Yes. of the hospital, the medical Yes. college, particularly around the seminar room. Hold on, don't. Now, 1 second. We therefore want to know, has the DVR of the CCTV footage Yes, handed been over. handed over to the CBI? One pen drive of Because capacity. Manoj, kindly. when CBI says that we have Manoj, I'll 27 read it. 27 minutes of the raw footage of the search and seizure, Correct. that they do not dispute about Correct. 27 minutes. Correct. When has the DVR of the CCTV at the hospital been handed over to the yes. CBI is what we want to know. Manoj, on 14th of August, one pen drive of capacity 32 GB SanDisk cruiser blade containing CCTV footage of camera number that installed at the northern wall of mail ward department of respiratory medicine at 3rd floor of emergency building of RGK Medical College, having coverage of the entrance of the Department of Pulmonary, etc., handed over, signed by them. Then second, Not cover the seminar hall. Just a second. From what you disclose, Yes. it appears that footage in relation to one camera outside the department. allow me The seminar hall. Allow me That's to the read the problem. rest, Manoj. All right, go ahead and read now. Yes. Because I up to just now. read one paragraph. All right, just read out the rest. Yeah, the rest is one pen drive of capacity 32 GB. This cruiser is containing the copy of the CCTV footage as mentioned in item 1 of seizure list dated so and so. That's only- White seizure list dated so and so. One pen drive of capacity 32 GB SanDisk cruiser blade containing CCTV footage of camera 16 installed at the ground floor on the eastern side wall of the main entrance admission ticket counter of emergency building of RGK Hospital, behind the drinking water kiosk, facing towards southwest direction, covering the main entrance gate of KCRG, handed over. Then one pen drive of capacity 32 GB, this cruiser blade made pen drive containing copy of CCTV footage as mentioned in item 3 of seizure list dated 11, handed over. Well, then what is the point of saying? Why would all cameras? Further. May I say this? Yes. You have identified the specific cameras in relation to which. All of them. Is it your statement that nothing remains with this? Yes, all of them handed over. All of them. All cameras. All They have signed off on it. cameras suggesting the Part of the seminar direct room. they have Let them signed make a off on it. statement, my lords.
Why don't you read? Why just we give it, Malaj? Yes. Handed over and signed off by them. অভয়াকাণ্ড আন্দোলনে বিরাট জয়। আন্দোলনের দাবি পেরে সরানো হচ্ছে সিপি, ডিএবি, টিএইচএস, টিসি নর্থকে। স্বাস্থ্য পরিকাঠামো প্রতিরক্ষার বিষয়ে নজর দেবেন। ডাক্তারদের কাজের পরিবেশ উন্নত করতে 100 কোটি টাকা ধার্য করা হয়েছে। সংগ্রামী অভিনন্দন আন্দোলনকারীদের, বললেন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সচল বিশ্বাস। দীর্ঘ টালবাহানার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সাথে বসতে বাধ্য হলেন এবং 38 দিনের যে বীরত্বপূর্ণ লড়াই আজকে জুনিয়র ডাক্তাররা লড়ছেন এবং গোটা রাজ্যের মানুষ যে তাদের পাশে এসে দাঁড়িয়েছে, এই আন্দোলনের চাপে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েকটা দাবি মেনে নিতে বাধ্য হলেন। যেমন পুলিশ কমিশনার, ডিএইচএস, ডিএমই এবং ডেপুটি পুলিশ কমিশনার নর্থকে তারা অপসারণ দাবিটা মেনে নিয়েছেন। কিন্তু এখনো এটা আমরা মনে করি যে এটা আন্দোলনের একটা বিরাট জয়। আমরা সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনের যে মূল দাবি অর্থাৎ অভয়াকাণ্ডের সাথে প্রকৃত অপরাধী যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিতকরণ এবং গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং এই ঘটনা যে কারণে পরিপ্রেক্ষিতে ঘটতে পারলো অর্থাৎ আজকে সিন্ডিকেট রাজ, দুর্বৃত্তায়ন এবং থ্রেট কালচার যে স্বাস্থ্য দপ্তর জুড়ে চলছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত মীমাংসা হয়নি বা এখনো পর্যন্ত সেই দাবি কিন্তু অধরাই রয়েছে। স্বাভাবিকভাবে আজকে আন্দোলনকারী যারা রয়েছে তারা ধর্মঘট সম্পর্কে যা সিদ্ধান্ত নেবে এবং আগামী দিনে আন্দোলনকে আরো দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে তারা যা যা পরিকল্পনা নেবে বা যা যা কর্মসূচি নেবে, সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে বিগত দিনের মতোই আমরা সেই আন্দোলনের পাশে থাকব। আমরা সমস্ত আন্দোলনকারীকে আবার আরেকবার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 5 দাগ দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন RPLUS নিউজ, সবার আগে সবার পাশে। কি, কেন, কিসের জন্য ঘটলো ঘটনা, নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা? নাটকে নয়, চিৎকারে নয়, চেঁচামেচিতে নয়, ঝগড়ায় নয়, থাকছি শুধুমাত্র খবরে। সব প্রশ্নের উত্তর পাবেন ঝটপট, হয়ে যাবেন আপনি আপডেট চটপট। তাই বলি আর নয় দেরি। হোয়াটসঅ্যাপের আপডেটসে গিয়ে চ্যানেলে সার্চ করুন RPLUSNEWS আর যুক্ত হয়ে যান RPLUSNEWS হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে। RPLUSNEWS ফলো করতে QR কোড স্ক্যান করুন। RPLUSNEWS সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। সুপ্রিম কোর্টে এসে শুনানির দিকে। A status report dated 17 September 2024 has been filed by
Shri Satyadev Singh, DIG, stroke HOB, stroke SC-1, stroke CBI. Stop. During the course of the hearing, we have heard the learned counsel appearing on behalf of, we have heard learned counsel appearing on behalf of the parents of the deceased, the resident doctors, and intervening associations, you are appearing, and the original petitioners before the High Court. Good stop. We have explained to the learned, we have explained to all the learned counsel that at this stage, it would not be in the interests of a fair and complete investigation to disclose the leads which are being pursued by the CBI or the line of investigation. This may only lead to the dislocation of the investigation or destruction of evidence. So stop. All the learned counsel representing the resident doctors and other groups appearing in these proceedings have also agreed in their understanding that it would not be appropriate for any further disclosures to be placed in the public realm at this stage. Full stop. However, the status report which has been submitted, full stop. A letter dated 12 September 2024, addressed by the father of the deceased to the investigating officer of the CBI, has been shared with the court. Full stop. The letter expresses the genuine concerns of the parents of the deceased and contains specific inputs on certain aspects on which investigation should be directed by the CBI. Full stop. Bearing in mind the concern of the parents of the deceased, the genuine concern of the parents of the deceased, we are of the view that the inputs which have been furnished by the father of the deceased in his letter dated 12 September 2024 should be duly taken note of by the investigating officer so that appropriate modalities are followed to explore the leads which have been indicated in the letter. Full stop. Further, responding to the request of the father of the deceased, the Solicitor General has assured the court that CBI would maintain contact with the parents and would keep them informed hereafter so as to assuage their genuine concerns in regard to the investigation. Full stop. Next. Appearing on behalf of the resident doctors, Ms. Indira Jai Singh, appearing on behalf of the resident doctors, submitted that there is definite material available with the resident doctors indicating the presence of persons at the scene of crime which they would wish to share with the CBI. Full stop. She has, however, fairly stated that it would not be appropriate in the interest of the investigation to reveal names at this stage, but details would be handed over immediately to the investigating officer of the CBI. Full stop. This may be done so that necessary. May I also share it with the learned Solicitor General, my Lord? Copy may be shared with the Solicitor General, who would in turn make it available to the investigating officer of the CBI in charge of the investigation. Full stop. Next. I speak, Your Honor, on the Medical Institute of India. Some of the concerns which have been expressed before this court by the learned counsel appearing on behalf of the original petitioners may similarly be recorded in the form of a communication and handed over to the Solicitor General for onward transmission to the CBI so that necessary steps can be taken along any lines, so that necessary steps
can be taken if any valuable inputs or leads are made available in the course of the investigation. Full stop. Then we will say that in addition, if your lordships can consider, many of the concerns of the parents in the father's letter are taken care of, but we will. What has said? Yes. okay. Full stop. Having produced a letter dated 12 September 2024. নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। सफेद 500 ग्राम मात्र 35 টাকায়। विकसित भारत विजन से आगे एक्शन। 15 लाख करोड़ रुपए की विकास योजनाओं का बड़ा फैसला। আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। Take steps to comply with the previous order and the injunction which has been issued in the present order forthwith. Please stop. Now we have covered this. We have taken care of the letter by the father. Now the status report we have dealt with. Now something very significant that the doctors wanted to place. Nandi for a minute and then we. Sure. I'm so grateful, my lords. My lords, on the last occasion, the state government had vilified the doctors. For the doctors, my lords, we represent 25,000 doctors in the state of West Bengal. If I may just. So, my lords, on the last occasion, my lords, if we may go turn by turn. Between the two of you, what's the point? I'm not addressing the court. I just want to make a distinction between senior doctors and junior doctors. My learned friend is rightly representing the senior doctors who are supporting us. I am representing the junior doctors who have today ceased work. So our submissions will be different. Yes, Ms. Nandi. My lords, on the last occasion, a number of statements, misleading statements, and I really say this with responsibility, were made by the state of West Bengal. And in that status report, which we were not given, we wrote twice formal letters and with regard to the doctors, the senior doctors as well as the junior doctors. We have filed an affidavit in this regard, my lords. So can you summarize what you have to say? Can you just summarize what you have to say? Tell us, we'll make a note of it. But my lords, if I may just hand this over because it has some relevant documents. Tell us what you have to say. Number one, my lords, they have said that the state of West Bengal, the medical system is collapsing because of the strikes of the junior doctors. My lords, the senior doctors are working overtime double shifts because their junior doctors are not feeling safe. They have said, for example, in the status report, para 15 of my lord's order, 7C. So according to you, everything is going on as normal. Nobody is. My lords, everything, it is true, is not going on as normal. But in 7C, for example, so they have said that
Cardiology treatments such as So what stenting and angiography. The juniors are not on duty. The seniors are trying to fill up the gap to the extent they can. My lords, for the firstly, they are filling up. So therefore, we For ask, the junior doctors. are you in a position to say that, well, everything is as normal as ever? My lords, we are not saying that, but what we are saying Is that you are doing your duties as seniors to fill in the breaches caused by the absence of the junior doctors? and my lords, we have placed on record, and my lords just made That's all right. You've made your point. What's the next point? this, please. The second thing is that there are a number of deaths that they have claimed that they say that they have got from media reports. Now, we were able to glean in the absence of being given the allegations that are being made against us. We were somehow able to glean one case from which, with regard to which we have obtained the clinical reports, and it is a lie. There's no question of it, it is a lie. So, my lords, this demonizing of the doctors has to stop. So, my lords, if my lords will take note of that and ask them to give us any further status reports or allegations that are made against the doctors so that we can respond, we would be grateful. Secondly, my lords, in terms of safety, there is a notification that has been issued by the state of West Bengal to institute Rattire Shathi. Sorry? To institute a cadre that they call Rattire Shathi. Now, this Rattire Shathi, my lords, is at page 23 to 28 of these affidavits. If I may just hand it over. Rattire Shathi means The companion at night. Friend of the night, companion at night. A companion at night to maintain some sort of safety. Yes. And this is their response, my lords. Page? 23. So, my lords will look at para 2. Yeah, if you have got it. Now, these 1514 number security personnel will be placed in government medical college and hospitals as per breakup attached by outsourcing through agency for a period of 1 year. This is one objection, my lords. But the second objection is at page 24, which is that they get a training of 7 days. So the director, principal, MSVP, all concerned, with a request to verify antecedents of all such hired personnel. A training of 7 days in consultation with the district police authority may be organized for these hired security personnel. Now, my lords, has the state of West Bengal come to this, that when an incident has happened where Sanjoy Roy, the accused, was a civic volunteer, and at night, my lords. My lord, I wish to fully support. My lords, may I complete my brief submissions and then? Yes. My lords, with regard to the other safety mechanisms that my lord had directed, there are budget allocations, but beyond that, there are a few extra CCTV cameras that have been installed, and that is really it. So in terms of the safety and security, our senior doctors are there, but we are being assaulted. All right, we got your point. And my lords, lastly, with regard to the financial irregularities, we have been assisting the CBI directly. And even today, given what had fallen from my lords, I had passed to the solicitor and to the CBI a standard operating procedure with regard to the post-mortem. It's a memorandum dated 3/1/2020.
And we have also given a large number of other documents, if that may be taken into account. And my lords, if my lords will consider, the financial irregularities case, my lords, is intricately connected, I beg your pardon, as I had mentioned earlier. My lords, Dr. Shondip Ghosh has been arrested now in the rape and murder case. So our concern is that the investigation into that started a little later, because that aspect started a little later. That the CBI is investigating. They have referred to it in their status report. Exactly. So, my lords, because my lords' supervision of the matter has been so salutary, we are really only requesting that the status reports on the next occasion be placed before my lords in sealed cover to strengthen the process. On the financial irregularities also. On the financial irregularities also. So you need an order for us? You can give us a status report on both. On the incident of the alleged rape and murder, as well as on the financial irregularities. Shall be done, but we can have no objection. Yes. I'm so grateful, my lords. That completes my. My lord, on the question of these Your lordship said that you, anyway, that's all right. Now we complete. Yes, I agree. Once they complete, we'll come back, so you can give us a comprehensive response. Yes, yes. I have something to say on the order of address. I do believe it's the privilege of the state of West Bengal to be first addressing the court for the reason that a settlement has been reached yesterday night until the early hours of the morning. That's what I was trying to show. Reporting back to work. I request this court, my lord, to invite the state of West Bengal to address you on what is the settlement that has been reached, because it will take care of many of the demands that we have raised. We, the junior doctors, are it is an issue, because this court has passed an order directing us to go back to work. We wish to comply with that order, my lord. Now, in relation to that, a certain settlement has been reached. If my learned friend doesn't want to present the settlement, I will present it. I have a copy of it, but I feel it is his privilege. All right. Mr. Anupam Lal Das, I'll hope you follow up on. Secondly, my lord, just one small thing in relation to submission that my learned friend, Ms. Nandi, made. I fully support her suggestion. I agree that the senior doctors have been greatly supporting the junior doctors, but we have our own point of view, which I will present to you after the state of West Bengal has presented a copy of the settlement to you. Secondly, my lord, in my opinion, that force of 1,514 people requires to be dismantled with immediate effect. Yes. They are outside the law. They do not fall. They must be replaced by regular police of the state of West Bengal. They are performing a policing function, and it cannot be performed by people who do not hold the position of police in the state of West Bengal. Therefore, our request is to disband that force of 1,514 people, total number, and replace them in the interest of safety and security with the regular police force of the state of West Bengal. That's our request. I appear for the senior doctors, Milords, and we just want to place our concerns on record. We, Milords, are all working. We are working overtime. And Milords, as far as we are concerned, all these 20 departments, cases which have been pointed out, in any case were manned by the senior doctors. Junior residents, etc., were not placed there. So, that is something that I also wanted to place on record. Yes. So as far as we are concerned, we are working overtime. There has been absolutely no this thing from our side. That's her. May I make a submission? May I make a small submission before Mr. Sibal is called upon? I appear for a doctors' organization, thank you, called Doctors for Patients in Calcutta. Our suggestions will give to the task force. There are two issues we'd like to highlight to your lordships. First is pertaining to the investigation itself. Second is pertaining to that policy of 19th August. There are two more clauses, since your lordships already have that before your lordships. I'll start with that. In 13th September. 19th August, the West Bengal policy which has come out, which Ms. Nandi had just read out. If your lordship 13th September. No, your lordship, this is 19th of August. If your lordship will have my IA then, 188500. Ms. Nandi, where's 19th of August in your compilation that IPA is referring to? Or if your lordship will see my IA, lordship. So we'll refer to one IA. It's so much easier if we have it. That is correct. Is 19th August. 19th August, Government of West Bengal, Department of Health and Family Welfare.
August. State of August what? It's part of that helpers of the night policy. Is there an earlier status report? There no status report? Yes, Yes. it's in the earliest. Apparently, it's in the earlier status report of the state of West Bengal. All right, what is it? What is There are September policy. All right. It's in my affidavit. Your Lordship, there are two problems here with that 19th August circular. It's there in my IA as well as I'm told in the earlier status report of the state of West Bengal. Ma'am, which page number is it? Because what I have is the 13th of September. Okay, then maybe She's appealing for whom? I'm not aware. the policy was Association of Doctors and Patients in West Bengal. Doctors and patients. I'm appearing for Doctors for Patients. It's a trust called Doctors for Patients. So, Your Lordship, What's your point? I have 2 points. Number one, in this policy, Your Lordship said 11, clause 11, subclause 5 and 6, we have a serious problem with. One is working hours of women, including women doctors, should not preferably exceed 12 hours at a time. Second, wherever possible, night duty may be avoided for women to the extent possible. Now, this is the policy of the state of West Bengal, and our doctors have a serious problem with this. And Your Lordships, in How multiple can you say cases. that women should not work on night duty? Exactly. Precisely. Women will have an objection if you keep them from working. Exactly. And to limit us to a 12-hour shift. In fact, many of the junior residents work for 36 hours flat out. Now, this is directly impinging on gender and being employed at all. Completely right. You need That to is stick one. to the point. We'd like, and second point, I have a second point, Your Lordship. I have a second point. Second point pertains to investigation. One is on this policy, Your Lordship is seized of it. I will leave it at that. Women don't want concessions. They want equal opportunity in terms of safety. In Anuj Garg's case, Why should we prevent a woman doctor from working in the night? or 12 hours. Why limited to 12 hours, Your Lordship? Because junior doctors work for 36 hours. Now, women will never be Should be taken. for all doctors. 12 hours working time is for all doctors. Don't bifurcate. Whatever the shift, Exactly. women doctors are ready to work in exactly the same conditions Absolutely. in Yes, terms yes, of time. Exactly. In Anuj Well, let's not undermine the lady doctor. This has to be There is no issue, Malaj. We'll notify it. We were just worried because there is no security in place at the moment. No, but the I answer want to to make it- sure. See, this The answer to it, I want to make sure, Malaj, that something like. the answer to it is you must ensure security is in place. I know, Malaj, that's You the can't point. tell women that you will not be This working is, after. this is in addition. It says in addition. This is not, this is only temporary. But if your lordship wants, we'll, no issue. This itself is The offensive, state Your Lordship. is that it cannot One second, provide hold on. security. The We center are, is. we are at item. If. In Anuj Garg's case, Your Lordship And frowned upon you're right. We said that, look. romantic just paternalism. The law, the provision of the Act, Punjab Excise Act was that any establishment which serves liquor Can't have will women. not have a woman. Employee. We stuck it down. Of course, you should strike it down, Malaj. There's no But issue. therefore, two things, Mr. Bal. I think the state of West Bengal must immediately correct its notification. You cannot say that women will not work more than a 12-hour shift. If men are working more than a 12-hour shift, They want to. they are entitled to work exactly at par with their male counterparts. We'll issue a notification, but not an issue. Your duty to provide security. And we can't tell any woman today in our country who's in the workforce that you will not work at night. Including in Pilots work at night, Call doctors work centers. at night, Call centers, your armed The forces, armed forces women work. My second point, Your Lordship. Second point I- on investigation itself. Again, it's a suggestion which has come from these doctors for patients. They say that apparently there are many people who possibly have information regarding this incident, and because of fear of retribution, they're not coming out and openly giving this information. That is our CPI. problem also. Therefore, may I just Yeah, finish, please. Mr. Mehta? No, I'm The question supporting you. here is- thank you. The request here is for an anonymous portal, because Your Lordship, the cyber crimes portal today has an anonymous portal for crimes. Also, this court, in the case of videography of child pornography, specifically said you should permit anonymous complaints and a specific portal should be set up. Our request today is to aid this investigation and to hopefully finally get the culprits. We need an anonymous portal which the CBI will set up, because many people don't want to disclose their identity even to CBI. And that is a fact today because of the nature of the matter Your Lordship has seen. We support no particular side here, but the point is people are scared. So if they can be enabled to give their complaints anonymously. Third is on Wikipedia, which is not part of my IA, but since Your Lordship said the photo is not there, Yes. the photo, Your Lordship, is not there on the Wikipedia website, but after the girl's name is mentioned, there are two footnotes.
The first footnote refers to an article which is not an Indian journal, it's outside India, but that article has a photograph. So that footnote is also problematic because I just clicked on it on my phone when this discussion happened, and that takes me to an article. While editing the order, I'll make sure that we cover that. It's an external link, reference 1 and reference 2. Thank you. Mr. Sibal, But only one, to respond to Malad, she is right. We are also facing this difficulty. People are afraid to come forward and speak. Malad, we are ready to have an anonymous platform. The only difficulty in that would be, which is Malad, our difficulty, that there would be several things Malad, sent on that which are completely irrelevant, but we can't help it. That is item 5 and 6. But we can assure if we just flooded with that's the problem, Malad. which, you know, That this is the theory, going on. This This is functioning, they must be. But I can assure my learned friend, if anybody comes, they would be fully anonymized. We will not disclose their identity to anyone. Protection scheme. Yes, Malad. But despite that, this court is approved of an anonymous portal, despite all the witness protection schemes. For counterproductive then. DI's task force is limited. It's a relatively a small agency. Now, if we get all kinds of relevant, irrelevant material on an anonymous portal, one officer will be only monitoring nothing else but only that portal. So, look at it. We understand the problem. Lord, we can assure if anybody comes, their identity will not be disclosed. It would remain only with the Joint Director CBI. You just delete it. That's all. Despite that, the cybercrimes portal has It may be publicized, my lords, by the CCTV. pornography of The witness protection. Totally counterproductive, though I have no. All right, you made your point. Now, Mr. Sibal. No, Manoj, just as far as items 5 and 6 is concerned, we'll issue a notification to delete it. That's all, so that's not an issue. Manoj, 5 and 6 of the notification date. Of 19th August 20. 19th August, Manoj, clause 11, subclause 5 and 6 will be deleted by virtue of a notification, Manoj. So that's not an issue. Then your lordship's order, Manoj, 9th of September, your lordships rendered this order. Previous order. Kindly read, Manoj, paragraph 18 with me. In order to, your lordship has that? All my lords have it? No. We have copies. We have copies, Manoj, we'll try and give. Yes. No. Oh. May I read it, Manoj? In order to create a sense of confidence among the doctors, we also We saw the para 18. So what do you have to say on that, Mr. Yes, so no, Manoj, therefore we called 5 meetings we called. This is the 5th meeting and we want to tell your lordships what happened. Actually, I wanted to place it earlier, but this is after the 5th meeting, Manoj. Yesterday night on 16th of September at 6:30. At the outset, Manoj, the Chief Minister welcomed all the junior doctors present in the meeting. She expressed heartfelt grief for the deceased victim. She also added, the first demand of the West Bengal Junior Doctor Front is under the jurisdiction of the CBI. The state government will provide all necessary assistance as required for expediting the completion of the inquiry and justice to the deceased. As regards their demands relating to action against Kolkata Police, the CP Kolkata Police and DC North will be transferred. As regards the health manpower, the present DME and DHS will be transferred. Then rupees 100 crores have been sanctioned for hospital infrastructure like CCTV, washroom, etc., which will be formalized in close consultation with the medical fraternity. The composition of the Rogi Kalyan Samiti will be revised to make it more inclusive through inclusion of all stakeholders. The issues regarding safety and security within the hospital and college premises was discussed. The state government proposed that a task force headed by the Chief Secretary and including the Home Secretary, the DG Police, the CP Calcutta, as well as representatives as would be proposed by the junior doctors, will look into related matters. An effective and responsive grievance redressal mechanism would be put in place in the medical infrastructure across hospitals and colleges. Junior doctors were required to join back at requested to join back at duties. It was jointly resolved to work in close coordination to discuss and resolve all issues faced by the medical fraternity at the level of Chief Secretary. The West Bengal Junior Doctors Front representatives expressed disagreements with regard to no disciplinary action against DC Central and transfer of Health Secretary.
As regards ensuring safety and security, it was intimated by them that further discussions regarding specific formulations of the same will be required. It was also proposed that the existing threat culture prevalent in the medical colleges can be removed after further deliberations through specific formulations, democratically elected students' unions and RDAs regarding cease work and ongoing sit-in demonstration at Swasthya Bhavan. Representatives submit that a decision will be arrived at only after further discussion with all the junior doctors. The meeting ended with an appeal from the Chief Minister to the junior doctors to join back to work, ensuring delivery of healthcare services, and they still not done it. And there are 10,000 of them, Malas. There are 3,000 senior doctors, there are 10,000 junior doctors. 75 of the workforce is not going to work. And I must, Malas, appreciate the outreach of the any further comments. Come on, please. I was the one who said we have arrived at a settlement. Mr. Principal did not initiate this. Let him at least complete his submission, then you can have. Yes. So, I agree with my learned friend, my lord. Doctors can't be demonized like this. They're making a lot of allegations, my lords. 3,000 senior I made doctors. no allegations. It's an It's a number. The fact that there are Ask them what the 10,000 junior doctors and 3,000 senior doctors. That's correct. That's all that he has pointed That's out. all I've said. I've said made no allegation. Now, Malas, all that and senior doctors have been actually doing a lot of hard work. Malas, we appreciate what's happening. Thank you, but we're not on strike, sir. So For this God's should really, sake, the numbers shut up. for the last from the Why? media. You're representing lawyers, please. Let Mr. Sibal complete. I'll leave it. We allowed you to complete now. Let him Great, I'll leave it. respond. So, Malas, this is the state of affairs today, Malas, and she's also publicly said, we won't take any action against you. But if the junior doctors don't go back to work, Malas, what is to be done? And their demands, see their demands. But Everything this is not come on, please do not. representing them. Now, Mr. Sibal, we want to know one basic thing. After our last order, we had said that, look, set up adequate security Yes, apparatus. got an affidavit to that effect. I showed Now, you. what have you done? Yes, Let's yes. start with RG-CAR itself, And let's- RG-CAR In Hospital. consultation with What, CISF. tell us what steps have been taken to improve the safety and the security at the Yes, yes, RG-CAR finally we college give the affidavit. We just give it to you. Yes, yes, we've done that. Filed this We affidavit. filed this, we circulated Apart it from yesterday. budgetary allocation, what steps have you taken on the ground? Yes, Malas, yes. We're showing it to your lordship. We gave that, circulated it yesterday, Malas. Of 2020. Can I have, I'm not concerned, but if you can give me a copy for completion. Through the health I'm not department, Malas, served. this affidavit was filed through the health department. Just give copies. Give None of copies us now. have I copies, my don't lords. think we have, but I'm not concerned with that, but copies. May I have a copy, please? Usko to de do. This concerns the junior doctors. Now, Malas, kindly see. My lords, this Mr. is not Sibal, may I- confidential. May we all have copies? Mr. Sibal, may I have a copy, please? May we all have copies, sir? Please, yeah, give copies. Don't have copies for everyone. We'll give it to you. I'll just read Yes, it out you have and to then. address the court on We this don't- issue. Why don't you share You are one copy with them so that, they can between themselves. What is the difficulty in sharing a copy with me? Yeah, I'm giving it to you. You should have come to court with extra Very copies. difficult, Malas. All right. Thank you. Let's kindly just come to page 2, Malas, paragraph 4. Confidence building initiatives by the state of West Bengal. As per the order of the court, Malas. In furtherance of the orders passed by this honorable court, the following district collectors and superintendent of police can be duly communicated the said order for compliance and necessary action. Right, so each district, the district collector, commissioner of police, Malas, identified. Para 5. Further, a letter has also been issued to all district magistrates and superintendents of police for ensuring safety and security of the health professionals working in various health facilities. True copy of the letter dated so-and-so from the Principal Secretary, Department of Health and Family is attached, which is at page 1415. Malas. Then, meeting in this regard was chaired by the Chief Secretary of the state with all the district magistrates, chief medical officers of health, principals and hospital superintendents on 13/9, giving clear directions to all for ensuring safety and security and early completion of the various infrastructural works being undertaken. DMs and SPs have visited the medical college in their respective jurisdiction, and they are taking all steps in this regard. That the state of West Bengal is providing the following facilities to 28 medical colleges and hospitals throughout the state, out of which the district collectors along with superintendent of police are monitoring the 18 government medical college and hospitals in the district outside Kolkata,
while the 10 medical colleges and hospitals in Kolkata are under the Kolkata Police Commissionerate. Besides this, there are 87 public hospitals, district hospitals, super specialty hospitals, sub-divisional hospitals, and state general hospitals. Now, Malas, what is it that we have done? Let's see existing facility of duty rooms and the restrooms, right? So, Malas, you have 732 males and 444 females. Total is that. Additional duty rooms and restrooms sanctioned are 5, and work has already begun, Malas. And 536 male, 357, it's increased by another 893. And within 7 to 14 days, the work will be completed. I've put it there, Malas. Work has started, and directions have been issued to executing agencies to complete the work in 7 to 14 days. Then come to the existing toilet facilities. You have 462, 249 for women and 711 total, and 1497 and 806 in public hospitals. That's 2303. The additional for women is 724 and 503 for the others, for the public hospitals. And this also will be completed in 7 to 14 days. Then existing CCTV cameras, in addition, additional will be 6178 and public hospitals 4071. Also, work will be over between 7 and 14 days. Following this is the special dealing with RJ. There are currently common duty rooms are available for doctors. The total are 57, 24 and 47. Additional will be made and sanctioned. There are 71 additional. And work has started, and joint inspection with hospital authorities, PWD, CISF has been held. Networks have been, new works have been taken up. Then existing facility toilets, 43 and 26 is 69. We're building another 82. Joint inspection has been done, with hospital authorities, PWD and CISF has been held, and new works have been taken up. Then existing CCTV cameras 217, we are increasing them to 415. 36 are installed. The other work is going on, Then photos are at page 16 to 26, they're all there. Then, additional security guards. In order to improve the safety and security of doctors, nurses, and other staff in all the medical colleges and hospitals, the government of West Bengal has introduced the program Ratere Sati Helper at Night. The concurrence of State Finance Department has been obtained for engagement of additional 1514 security personnel under this program for all medical colleges and hospitals. There are already 232 existing security guards, and additional 85 security personnel have been designated afresh for RJ Medical Hospital, College and Hospital. 3 companies of CISF are already deployed at RJ. A true copy of the order dated so-and-so issued by the department is attached. It is, however, most respectfully submitted that despite the order of this court, junior doctors, but anyway, I don't want to read this because unnecessarily, we have now reached some kind of settlement. Now, when you say that there are 232 existing security guards and additional 85 security personnel have been designated afresh for RJ Medical College. Yes. Are these from the Ratireds? No. These are police police personnel, not Ratere Sati. And we will substitute the Ratere Sati with police personnel. It's only a temporary measure, only for 1 year, No, we can substitute them with police personnel. You know, Mr. Sibal, what really happened was this. The accused who committed the crime was drawn from the volunteer force. Correct. Now, if we are going to have another set of contractual people who will be now designated. No, now we are giving them ID cards. But security agencies have been. Imagine these contractual people will be trained. 1 second. These contractual people will be trained for 7 days, and then they will be walking all around in the hospital. Now, what is the protection which these young doctors have, particularly the women doctors, about these contractual staff walking around in the night in the hospital? This is in addition to the security of the police that is already there, But you know, the crime was, let's face it, the crime was crime is alleged to have been carried out by a volunteer. That's who was right. present at the hospital. That's now, right. we are going to replace the volunteers with these. There were hundreds of volunteers, It's not that. We'll make sure now. We've got police personnel there. There are stations there. Appraisal. The GR says, the government resolution says
But they will be appointed through an These are not, outsourcing agency. no, these are not civic volunteers. There is a security agency that we have hired. Through them, we have recruited. So the security agency will recruit these people. Yes, yes, yes. Does anybody carry out any Yes, yes, yes. Verification is done, proper verification. Psychological assessment, because these people are going to be working. Proper verification is done. Health department is involved in this. Something has to be left. Today, particularly the women doctors have a feeling of, insecurity. Now you get Mother, CISF is there today, mothers. They don't know who these people are. Mother, They're not your police. They're not your paramilitary. CISF is there, mothers, for them to resume work. Now, mother, now what's the problem? CISF is there. Mothers, after all, something has to be done by the state, mothers, to make sure that, your lordships. And CISF will be there for a short time because they responded to We'll make arrangements after that, Regular mothers. police, we are asking. We'll for make the regular arrangements after police that. force of West But it Bengal can't be, to mothers, replace that the them. doctor. That's all we ask. The whole problem is when you entrust security to contractual staff, particularly in hospitals where people are on duty for 36 hours, they stay there. There is virtually no protection for women There is otherwise. civic volunteer in this, mother. These are true security. They are contractual staff. We have a police outpost. Mothers, kindly see, we have a police outpost in every hospital. Notwithstanding the police outpost, Well, even this, an FIR was I taken up. am not disputing that, mother. We are not. 514 of them. Why is the 1,514. 14 hours the is government again coming out incorrect. with mother. this? 14 hours Only. is again incorrect. So if your losses want, we'll disband this. There is no issue, mother. It's not a question of the court wanting it. We are not in charge of governance in this But state. therefore, mother, some confidence in us. They have genuine reservations because they say, who are these contractual people who are now going to work with us? Mother, your losses must have some confidence in the state machinery after all this has happened. After all, we are also cognizant of it. We are also all against it. We want the security of our women doctors. Your losses must assume that, mother. State is not cognizant of all this. Now, in terms of what you have disclosed to us, you said that there are 28 government medical colleges in the state of West Bengal, right? Yes. There are 17 government hospitals, including hospitals attached to medical colleges. Yes. And number of government hospitals in the state of West Bengal, 87 hospitals, besides the 28 medical colleges and hospitals. Correct. Now, so we are really dealing with these 28 government medical colleges in the state of West Bengal. This is a key area. Page 10. Because government medical colleges involve young people who are there to pursue their medicine. Yes. These are the young girls who are straight out of 12th standard, who are going to be then joining for 4.5, 5 years. Correct. We are therefore dealing with young people in the age group of 18 to 23. They are particularly vulnerable and they have to be protected. Of course. And we have to deal therefore with these 28 colleges. Correct. Because they have no great pleasure in abstaining from work. That's right. They are abstaining from work because now, as we see, having these contractual people there, they will be having a new source of completely insecure premises. Who are these people who are going to be joining at a contractual level? I think government has to talk to them and tell them that, look, this is the verification which we are doing. Or you need now a new set of volunteers who will be called the Rakired Sati. We informed them yesterday evening in our conversation with them, mothers. This was informed. My lords, both are And instructions. this is what is clear. recorded. It's And also, police it's also must recorded. replace the We are in a situation where It's also there's a recorded. there's a lack of security for the doctors. The way to do it is really to have regular police personnel, at least in these 28 government medical colleges and hospitals. That's our demand. These are the colleges where the youngest of our future Plus doctors are going. 17. There's also Calcutta, 28 plus 17. Go look at page 10, Malats. 28 in the state is 17 in Calcutta. In court. So you have 45. I mentioned that every hospital, the Chief Justice says, look, there was a police outpost and yet this happened. So therefore, So we are dealing with 28 plus 17, Yes, 45. Yes. Let's deal with these 45 first on priority. Right. Because as we said in the other hospitals, you will not have, say, 18, 19-year-old young, almost like children. They're beyond 18, that's the only thing. But these are very young doctors, young interns, they're all young students. Right. Now, they are straight out of their homes, they're coming in from different parts of West Bengal. Now, we have to assuage their concerns and the concerns of their parents.
Malaj, kindly see Malaj page. Tell us for these item 8. 45 hospitals. Kindly Tell us for the 45 hospitals, what are you going to do to kindly ensure have a their look at safety? page 10, item 8. There's an increase of women security officials on duty when women doctors, nursing staff are on night duty. 910 additional women security personnel will be deployed after training at the police training institutes, and they are undergoing training at the moment. Now, We are these called women security personnel will be regular? Yes, personnel from the regular Bengal police force. or what? Regular police force. So within what period will they? They are undergoing report to training, these because I don't know what the training period, but at the moment they are undergoing training. I'll find out and let you know. Because, you know, ultimately the devil lies in the fine print. It's not, they say that, look, you have sanctioned funds. You say that, well, duty rooms are being constructed. We'll get back to your lordships on this. So tell us, and second, who is going to in every district in West Bengal, the collector and district magistrate one, and second, the superintendent of police, they must ensure and oversee that these arrangements are in place. Absolutely. In terms of the CCTV cameras, the location for the CCTV cameras, and most importantly, there has to be some SOP. It can't be that the principal says, "Acha, yahan laga do, wahan laga do." That's why, Malaj, You must have a proper SOP on where you're going to put CCTV. Malaj, what happened was when the CI said, They must provide absolute cover to areas where, say, the female doctors rest at night, the bathrooms which they use, because these are the areas where they are vulnerable. Malaj, we are ad idem. Malaj, when the cameras were installed in the RG hospital, we asked the CISF to tell us where should they be installed, and we installed them accordingly. Similarly, we'll do it. We have an SOP in place, and we'll place it on record, Malaj, and we'll follow it to the T. Now see, RG also, Mr. Sibal, the progress is very slow. RG you said you are going to, you have sanctioned 415 additional CCTV cameras. Yes. But only 36 have been installed. But Malaj, within 7 to 14 days, they took time to identify the place. So within 7 to 14 days, they'll be completed. Now, 1 second. Have the lawyers appearing for the resident doctors seen now what they have assured the court that they are going to do? Within a period of 7 to 14 days, they have given us details of the CCTV cameras, duty restrooms, and Public toilet facilities. Yes, yes. Now, apart from that, say at RG itself, areas where the women doctors they take rest at night or even during the day, early morning. Why can't you think of having, say, biometric facilities for access to that particular area? Yes. Is it not possible to have biometric access? We'll do that, Malaj. A woman who goes into, say, now she went to the seminar room. The access to that particularly, which is a duty restroom, should be only controlled by a biometric facility. Actually, Malaj, the health secretary is here. The health secretary is here. We will do it. We'll put biometrics there. No issue. So these are, I mean, you have to also think out of the box. Yes, I agree. Malaj, we want this to be in place so that such incidents don't happen again, Malaj. That's our primary concern. It's an eye-opener for us also. Tell us, since the health secretary is here, what modalities will you follow for reviewing each hospital as a standalone unit and ensuring that the requirement of installing CCTV cameras, restrooms, access points, control of access is maintained? What is we can't start correct. Say, all right, in this hospital, give us 20 more cameras. May I make a request, Malaj? Consult with us. 1 second. How you're going to put into place? May I make a request, Malaj? We will give to your lordships on affidavit. Give us 2 weeks' time to exactly how it is going to be 2 done. weeks is too long. DM and SPs are already doing it, Malaj. DM, SB, Superintendent of Hospitals, along with the representative of the doctors, are visiting each of the places. Hospital. They are identifying, and only then the bugs are being taken out. From a security point of view, from a... All right, then what we will do is this, we will record that the district magistrates, the superintendent of police, and the representative of the senior and the hospital administrators, the doctors. The moment it's participatory, the problem. Yes, absolutely. So that you put into place a participatory process. Absolutely. The doctors are also then asked to be consulted. Absolutely, Malaj. We agree. We agree, Malaj. All right, then we That's pass the an order minutes to that also. effect, because That's part of the agreement. Ultimately, I also realize that, we are dealing with
young people between the age of 18 and 23. We have to handle them in a different way. They're all deeply concerned. It could have happened to any one of them. Why only this young woman? It could have happened to any one of them. That's all that they are worried about. Yes, yes, and rightly so. All right. We have made a coordinating officer to do this. An affidavit has been filed by the state of West Bengal for explaining the steps. Dr. Joshi will come back to you in a minute. Don't worry. An affidavit has been filed by the state of West Bengal On behalf of the health department, Manoj. on behalf of the state of West Bengal by Sri Narayan Swarup Nigam, Principal Secretary in the Department of Health and Family Welfare, explaining the steps which have been taken specifically for upgrading bracket 1 duty rooms stroke restrooms semicolon bracket 2 toilet facilities semicolon and bracket 3 CCTV cameras, availability of CCTV cameras in government medical colleges and hospitals across the state. Next, the data which has been placed on the record indicates that there are 28 government medical colleges in the state of West Bengal and 17 government apart from which there are 17 government hospitals in Kolkata. Full stop. The number of government full stop. There are 87 hospitals besides. Whereas 1 and 2 have to be recorded separately, Malak. Yeah, 1 and 2 are 28 plus 17. 28 plus 9, Malak. Plus 9. So what's the number of government medical colleges in Kolkata is 9, Malak. And then the state is 20. Yeah. There are 9 government medical colleges in Kolkata and 28 in the state of West Bengal, making a total of 37 government medical colleges. Full stop. 17 government hospitals in Kolkata are attached to medical colleges. Yes. While 87 hospitals into brackets, besides the 28 medical colleges and hospitals, exist in the state. Full stop. The affidavit filed by the state government indicates that apart from the existing facilities, sanction has been granted for installing additional duty rooms, stroke restrooms, setting up toilet facilities, and the installation of additional CCTV cameras. Stop. After consultation with the doctors. Stop. Besides making budgetary provisions, it has been stated that work has commenced and directions have been issued to the executive agencies to complete the work in 7 to 14 days. Full stop. The affidavit indicates that apart from 7747 existing CCTV cameras, an additional 6178 CCTV cameras would be installed. Full stop. In the public hospitals, apart from the existing 3346 CCTV cameras and medical college, an additional 4071 cameras would be installed. Full stop. In our view, what is of critical importance at the present point of time, is that a participatory process should be followed by the state government so that the concerns of all the doctors, both senior and junior doctors, are duly taken into account. Full stop. To facilitate this, we have suggested to Mr. Kapil Sibal, we have suggested to the state of West Bengal that the collectors and that a team consisting of 1, the collector and district magistrate for each district, semicolon, bracket 2, the superintendent of police, 3, the principal of each medical college and hospital, or as the case may be, the superintendent,
and 4, a representative each of the senior and junior doctors may be associated with the process so that the work which is being carried out for the construction of duty rooms, setting up of toilet facilities and installation of CCTV cameras takes place to promote with their inputs in view. Full stop. This has been agreed to by the state of West Bengal. Full stop. The court has been assured that the entirety of the work shall be carried out within a period of 2 weeks from the date of this order. Full stop. Apart from the above steps, on the suggestion of the court, it has been accepted by the state of West Bengal that necessary steps would be taken to ensure biometric facilities, particularly for controlling access to those areas, to the duty and rest areas, both for male and female doctors, so as to ensure that unauthorized persons are not entitled to enter the hospitals. Full stop. The affidavit of the state government indicates that 910 additional women security personnel are being presently trained at the police training institutes and would be deployed at the government hospitals. Well, it should be duty rooms, not duty areas. Duty rooms. Yeah. On 13 September 2024, the Department of Health and Family Welfare of the Government of West Bengal has issued a government order proposing to engage an additional 1514 security personnel on a contractual basis in the government medical colleges and hospitals under a program which is called ये पेज 27 को मिल जाएगा रात्रि साथी helper at night. Full stop. These personnel are proposed to be engaged by outsourcing through an agency nominated by the government for a period of 1 year. Full stop. During the course of the hearing, serious reservations have been expressed by the council appearing on behalf of the senior and the junior resident doctors, bearing in mind the background that the alleged offence in the present case has been committed by a civic volunteer from who is also contractually recruited. Full stop. Apart from the above concern, the attention of the court has been drawn to an order dated 19 August 2024 issued by the state government indicating that bracket 1, women doctors shall not be employed at night, and semicolon, bracket 2, women doctors shall not be employed on any shift exceeding 12 hours. Full stop. We find justification in the reservations which have been expressed, particularly on behalf of the senior and junior doctors, as well as by the different organizations representing the doctors. Why it'd be wrongly Full considered. stop. The basic purpose must be to ensure conditions of safety and security for all doctors, men and women. Full stop. The women doctors do not demand any special concessions, but require the state to create conditions in which their safety at all times during the day and night is observed. Full stop. We are affirmatively of the view that we are in agreement with the submission of the Council for the Doctors that imposing conditions such as that the women doctors will not be employed at night would pose a serious impediment in the furtherance of their medical careers. Full stop. As we have already noted above, the women doctors expect to be provided for similar conditions of work and safety as should extend across the board to male as well as female doctors. Full stop. Moreover, it would be inappropriate, as the women doctors have submitted before this court, if women are given special concessions in regard to the hours of duty. Full stop. The hours of duty should be reasonable for all doctors across the spectrum, and it would be inappropriate to target women by subjecting them to conditions which do not apply to their male counterparts. Full stop. We therefore have been assured, the state of West Bengal has assured the court that any such conditions which cast a cloud on the basic constitutional premise of gender equality
shall not be enforced Well, there's thereafter. only one request, is what is My said. lords, is- my lords, one just thing, hold on. small things Working in hours this of women, regard. including women, should not preferably exceed 12 hours at a time. There's no mandate that they should not be employed. We'll reword it, we'll take it out, that's not. Well, Mulad, what is said is that preferably, should not preferably exceed, otherwise it will be misconstrued, Mulad. We are going to delete it, but there is no mandate that they should not be employed, Mulad. That's not what that it says. Therefore, But all that they are saying is that, look, don't. correct, we'll delete it, Mulad, but what happens is if this order goes, Mulad, what all kinds of. Put it in that perspective of, they are insisting on, look, we are entitled. Correct, to but don't say it is a mandate that they shall not be employed, Mulad. This is not the mandate. All right, we'll Just that. We'll edit the order. Yes. Now, Mulad, one last thing that I want to, Mulad. Your lordships had asked us. My lords, on to- this point, On, Mulad, that challan 3571, 5371. before we come to that, on the. One this something part- very important, just wait for a moment. Mulad, your lordship asked us, we have to answer that, Mulad. Now, We have we filed, Mulad, a status report. Huh? The affidavit. Well, on the strike of doctors, I wish, Mulad, I'm sure that we'll be able to come to. We held a meeting with the doctors yesterday. Yes, yes. And Ms. But they have not agreed. He said that there's a settlement. But they have said, we will come back to you whether you want to go back to work or not. Second, my lord, I'm here to address you on that question if he has the patience to listen. My lord, in my respect, sorry. I'm sorry, my lord, I'm sorry. I That's all got a right. bit carried away. My apologies to Mr. Sibo. My lord, I'm referring to the previous order of this court, para 16 and para 17. This court expressed an expectation that the doctors will go back to work by 5th of September of 5th of September 2024. Now, my lord, in the order recorded by this court, your lordships have already recorded that some of the preconditions for safety at work have not been provided till today. Nevertheless, my lord, in the spirit of, what should I say, honoring the order of this court, my lord, we did agree to a meeting. 40 of them met the chief minister yesterday. I would like this settlement to come on the record. It's in the nature of a settlement. Got it here. Signed, no, not to my knowledge, my lord, it's not there, but if it's there, it's the same one. Check if it's the same one, my lord. A minutes of the meeting, right? Same thing, it's the same thing. Very well. Now, my lord, I would like to read this out one by one. So we've already read it. All right. It's the same document, Very right? well, my Which lord. is signed by all the doctors. There are issues in this document that I'd like to bring on the record. I'd like to address. Because I would like to say, and I've filed this intervention. I'm sorry, I've not had time to file it in court. If you could just see the press, that's all. Just have a look at the press. Can we have a copy? Yes. Can you use my copy? I don't. We'll, You made a mistake by raising. A copy to the AOR for the state of West Bengal as well. Well, Yes, have you seen the he just didn't give it to it, just now. the F, F is direct the formation of a monitoring committee consisting of personnel from administration, academics, junior doctors, nurses and other healthcare staff in each hospital to monitor safety issues.
This is a very valid point. G, direct the formation of a confidential grievance redressal system in every hospital. Well, that's already been in the minutes. Right. It's in the So minutes. 1 second, but let's tread the path of least resistance. We can ensure that people are on board. H, the formation of internal complaint committees in accordance with the Sexual Harassment Act of 2013, again very important. I, setting up of a counseling center to be formed in every hospital and college with qualified professionals from the psychiatric and psychology departments, which will address the stress faced by students. Very valid. It's a genuine concern. I think this is something which every hospital should have. Then, installation of CCTV cameras, Ms. Jaising, we've already covered in our order. Not, I don't wish to say anything more about that. Restrooms also we have covered. Let me just make my point of view a little clear so that there is a confidence building between the doctors and the state. I'm here before you, that's my concern. I want this confidence to be built. I want the doctors to go back to work. I want to state it very clearly. So, my lord, your lordships have already issued the order relating to CCTV. We are satisfied with that. They've already informed us about the restrooms and the toilets. We are satisfied with that. We do understand it'll take time to. Just 1 second. Ketan, मैंने जो order dictate किया ना, so he won record his But we must keep substantive equality. state of West Bengal. My lords, just a few things, my lords. Then what? Yes, my lord. Now, Mr. Sibal, what we will do is that these 4 areas, 2 CCTV and restrooms we have already covered. Yes. F to I. This is something which we will ask the government to consider. It's already there. Existing committees are already there. We'll just see if because it is this not there. incident would not have happened. Yeah, we These put it. It's there. conditions had been put in place. Let's be clear. Let them not be in denial. That's our only demand. We have no other demand, my lord. Don't be in denial. We're not denying it. On behalf of the West Bengal Junior Doctors Front, an application has been filed seeking specific directions. Good stop. Two of the principal reliefs, which was the affidavit, inter alia, the affidavit contains the following prayers. We say, I to copy कर लो. Prayer B, which has been set out above, is specifically covered, is specifically the subject matter of the investigation which is being carried out by the CBI, and hence a full stop. As regards prayer C, the court has been apprised of the fact that a meeting took place on 16th September 2024 between the... No, madam, live streamed is not there, madam. They have asked for live streaming, madam. We are satisfied with the meeting. We don't want live streaming. We're satisfied with what has taken place. I agree. I'm just saying. No, this is not fair. Again, he's trying to demonize the doctors. No. Nothing else. We went without the precondition of live streaming. As regards prayer B, a meeting took place on 16th September 2024 between the Chief Minister and about 40 representatives of the West Bengal Junior Doctors Front. Full stop. A copy of the minutes of the meeting has been placed on the record. Full stop. Ms. Jaising, however, states that though prayer B contains a specific request for live streaming of the meeting, that was not insisted upon, and broad terms of settlement. We'll say broad terms of settlement have been arrived at in the course of the meeting. Broad terms of settlement. They wanted 40 of us went. Prayers D and E relating to CCTV cameras and restrooms and toilets has already been dealt with in the earlier part of this order. We find merit in the request which has been made by the Junior Doctors Front in terms of prayers F to I, and direct that the state government should consider the request and take ameliorative steps. If not already done. If not already taken.
What if not? Can you make a statement that you've got such harassment committees in your hospitals? Can you make that statement, Mr. Sibbal? Put your hand on your heart and make that statement. Don't They can. It's in the status report. They're not there, my lord. I'm making a statement, they're not there. Steps which need to be taken by the state government include, are for, bracket 1, the formation of a broad-based monitoring committee in each hospital, consisting of the administration, academics, doctors, nurses, and other healthcare staff to deal with safety issues. Bracket 2, semicolon, bracket 2, the formulation of a confidential grievance redressal system in every hospital for the redressal of grievances of students, doctors, and other staff. 3, the formation of internal complaints committees in accordance with the Sexual Harassment of Women at Workplace, into brackets, Prevention, Prohibition and Redressal, bracket Act 2013, and bracket 4, the setting up of counseling centers in every hospital with qualified professionals, particularly from the psychiatric and psychology departments, to deal with the issues of stress which are faced by doctors in the course of their duties. Would stop. Each of these aspects would merit serious consideration and would impress upon the state of West Bengal the need to take remedial action. If not done, Malad, because already done. Yes. Within a period of 3 days from the date of this order. Correct, Malad. Now, Malad, I just want My lords, with regard the last issue. May I now, Malad, finish with that? Yes. My lords, if I may, very Malad, briefly, now- it's very important. Now we gave you adequate time. You can't keep on coming back. Notification has now- not been set aside. Malad, only one request. They recorded their statement that they are not going to insist upon that. I'm grateful, my lords. My That- lords, Yes. One last thing, let Malad. me Now say that we have this. agreed to all this, the cease work must stop, Malad. They must go back to work. If the name of the Now, notification. Ms. Jessing, Yes. Learned have a Jessing, Learned Senior Counsel appearing on behalf of the Juniors Doctors Front, has stated that with the above confidence building measures, which are to be followed by the state of West Bengal, the junior doctors would have no difficulty in resuming work. Full stop. It has been stated that the only concern of the junior doctors was that necessary facilities for ensuring their safety at the workplace should be duly installed. We accept the assurance which has been tendered by Deeply the obliged. We are deeply obliged. And now, the last thing is that the challan, Malad, your lordship. Finish, please. Can we maintain that order, one person addressing the court at a time? Yes. Yes. Now, my lord, your lordships have just dictated, if I heard correctly, that we have no difficulty resuming work. No, we have said that you said that in principle the doctors would like to come back, but they wanted confidence building measures. Yes. And that with these steps which we have now virtually taken from your application and the other steps that you are now willing to. There's just one caveat to that, my lord, one addition, if you can just record it. My lord, we are accountable to our general body. We plan to hold our general body today or tomorrow. So there may be a gap of time. I want that on record. I don't want to be told I'm in contempt of court. Ms. Jessing has informed the court that in view of the minutes which were recorded before the Chief Minister at the meeting held on 16 September 2024, and the directions which have been issued in this order, the junior doctors would approach the general body so that a broad consensus evolves to facilitate the return of the doctors to work. Yes, one more thing, my lord, one more thing. Your lordship will just come to prayer B, prayer B. Now, my lord, this is a very, very serious issue, and we know it requires to be addressed. Direct the state government to establish and fix administrative responsibility. My lord, just hear me out. We are not getting into the domain of the CBI. My lord, we do not wish to get into the domain of the CBI. Earlier direction. My lord, it is not my case that I want to interfere with the domain of the CBI. The words have been chosen carefully. We have used the expression fix administrative responsibility. Jessing, Ms. Jessing, 1 second.
those responsible for the cover-up of the incident. So the incident, my lord, I made a statement earlier What that is the it's still nature? there. My lord, hear me for a minute. What We is are it that still, we are still being apprised by CBI Yes. of the nature of the cover-up which took place. 1 second. Until CBI gives us a better, a better updated status report, then we will issue directions to I them. bow to that. I bow to that, my lord. I'm not talking about the domain of the CBI. Just hear me for one. No, we are not saying, 1 second. Once CBI points out what has emerged during the course of the investigation, we will have some material to issue directions to the state government to take action. But we must have some material before. Agree, this is going to be a continuing mandamus. I agree. I know that your lordships are not ignoring this issue, but give me 1 second. My lord, your lordship needs to be told that one of the reasons they've not gone back to work is because it is their belief, rightly or wrongly, that those responsible for this disaster are still there. And these people on return will be victimized, my lord. We want some kind of assurance from this court that they will not be victimized on returning to work because they are still there. They are working in RG Core Hospital today. Today, my lord. They are working there. The Chief Minister has already made the statement These are my publicly. as well, my lord. In the meeting yesterday, it is recorded. That is why I chose my words carefully, not CBI administrative action. My lord, for example, the principal has been suspended under the civil service rules. It is not possible. To apply. And one last thing I want to apprise you of. My lord, there are statutes involved in the functioning of these institutions. One is the University Act, the other is the Medical Council Act, and the third is, of course, the Department of Science. All three have to take responsibility for what's been going on in the hospitals. Three statutory bodies have to be held responsible, my lord, for what has gone on over here. All the statutes have a provision in them for monitoring, each one of them, monitoring the functioning of every hospital. The state has a responsibility to monitor. The university has a responsibility to monitor. The medical council has a responsibility to monitor. And I pray it concerns those three statutory bodies. I'm not interfering with the work of the CBI at all. And they are still there. They are still roaming around in the premises. My lord, you give us any guarantee, we are willing to take it and go back to work. Anything the court thinks is proper. I'm not putting any preconditions, my lord. Protect us. That's all. There's a fierce psychosis right now. This is correct, my lord. And we want to go back to work. I want to make that clear. If the Chief Minister has given insurance, Mullahs, then what more do they want? What's the nature of the assurance? You tell us what is the nature of The nature of the assurance, no action will be taken against them. No punitive action will be. What more can be said? Well, join work, Mullahs. Making a separate point. What punitive action will be taken against those who did this to us? That's a matter of. What will we do to them? Come on. We are seized the matter. Yes. Yes. Once we have material, that is exactly the area which the CBI is monitoring. Namely, what was the other instances of corruption in these hospitals? Well, Lord, it's not just a question of corruption. Just please understand what we are. Don't allow us to complete what we are saying. One, what is the nature of financial irregularities at Ajikor itself? Two, was there any acts of commission and omission in the performance of duties by these doctors, by the principal? Third, was there any attempt to cover up what happened or to hush up the crime? So a variety of issues is being explored. And what, is there a nexus between them and the West Bengal Medical Council? Is there a nexus between them and the department? Is there a nexus between them and the university? 1 second. We are seized of the matter. We are not leaving our prayer be. Mr. Sibal, we'll record Mr. Sibal's statement that the Chief Minister of West Bengal has assured the doctors, and which he reiterates before us, that no punitive or adverse action shall be taken against the doctors who are returning back to work in pursuance of your statement. Very well, my lord. But they must return to work. Mullahs is not as. Let it be recorded, my lord. Let it be recorded. But they must return to work. Responding. Confidence building enable us to persuade them to go back to work. The Senior Counsel has earnestly requested the court to record an assurance that no punitive action, that no punitive or adverse action shall be taken against the doctors who return to work. Particularly having regard to the fact that the concerns of the doctors were over the lack of safety and security. And as a matter of fact, there is an ongoing investigation to determine as to whether there were any financial irregularities
in regard to the in regard to the work at the public hospital. Full stop. Mr. Kapil Sibal, and senior counsel appearing on behalf of the state of West Bengal, states that an assurance was held out by the chief minister to the junior doctors, Joby Front Head, which is now reiterated before this court, that no adverse or punitive action shall be taken against the doctors who return to work For the cease work, Malad, obviously. for the period during which they were With the absent. caveat, my lord, it will enable them to say, we are failing you, you don't have enough marks. Your lordship will confine it only to adverse action. Now, we have said adverse action Yes. occasioned by their abstention from work. That's all, that's all. Extension of work, my lord, this is a My regular. lords, if I period may of- clarify what Ms. Jaising is saying. Malad, may I now? My lords, if I may briefly clarify what Ms. Jaising is saying. We have also said that they are going to constitute a confidential grievance redressal mechanism. They must also, Malad, she said that we'll have a general body meeting. They already said so. You come back This to is us recorded. with even one such concrete case and we will take. Malad, Malad, may I give, Malad, I think, May I mention an IA? Malad, may I have a chance, Malad? Yes. Malad, they have said that there will be a general body meeting, Malad, and then they will join work, Malad. So as to when that will happen, Malad, we must know, because I'm sorry, my lord, I can't give a date. Your lordships, may I it means what? Our order, Yes, the last order, we are not modifying our last order. okay, okay. Right? We have given, we have passed an order last time. We are not modifying that order. Very good. We have created conditions for them to come back to work. Yes, yes, We have recorded their assurance yeah. that now that you have said that there will be no vindictive or adverse action, they will take a decision to come back to work. Yes, Let them now do whatever they have to do to implement that assurance and come back to work. yes. So this must not be open-ended. It should not be. Malad, one second, last thing. Your lordships, may I mention an IA? Somebody. All right, one second. Well, Who are you? Who are you appearing for? Lord, stakeholders are heard. One second. Sir, one second. Sir, one second. One second. This is not a political forum, all right? All right? Please, two things. You're a member of the bar. We don't require your affirmation to what we say. Please listen to us. You're a member of the bar. What you say has to abide by the rules of legal discipline. We are not here about what you feel about a particular political functionary or the other. That's not our concern. We are dealing with specific grievances of the doctors, and that will be. If you ask me to direct that the chief minister should resign, that's not part of our remit. Lord, the stakeholders are heard. This is not a public platform. He is not concerned. Look, I'm sorry. You please listen to me. Listen to me. What happened? Otherwise, I'll have you removed from the court. 1 second. Listen to me first. All right, we'll take it up after a week. Come back. Your lordships, Malad, I'll take only 1 minute. Malad, I'll take only 1 minute. But there's only, the form 5371 has not been used since 1997. This is a challan. 1 second, hold on. Really unfortunate. Allow me to say, This is the admission. it was not shown to the High Court. That's a wrong statement. I put it all in the affidavit. Your Lordship may read the affidavit. All right. You have handed over a pen drive to the Solicitor General. No, of that what is was different. Produced before the High Court. Yes. Solicitor has that. Yes. Mr. Sibal says that the form was not used since 1990. 7. If that is so, CBI will verify whether. Yes. We'll verify, but if it We use what is called a requisition. We use a requisition. By the Chief Justice, how can you say? Malad, let me just state, we use a, As a state, you cannot say that there is a statutory form which we. no, we use a requisition Part of the calculation. consistent with the Government of India's standard operating procedures. It's a Yes, Supreme thank Court. you. We don't buy that explanation. Once there is a statutory form, the statutory form. Mundas, all the information is already there in the requisition. Everything in the form is there in the Along with the form. requisition is already there. Commenting on that. But Manoj, let them in. Lord, Let them not comment. That's fine. replaced. We do not know, my lord. Start with the regular board at 2 o'clock. Telangana domicile matters, item 37. We'll take it up. Don't worry, we'll go in rapid fire. Very well. Grateful, my lord. Obliged.
আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন RPLUS নিউজ, সবার আগে সবার পাশে। কি, কেন, কিসের জন্য ঘটল ঘটনা, নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা? নাটকে নয়, চিৎকারে নয়, চেঁচামেচিতে নয়, ঝগড়ায় নয়, থাকছি শুধুমাত্র খবরে। সব প্রশ্নের উত্তর। দেশবাসীর কি হয়, কোন দিকে মোড় নেয়, কি চারায় সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে চলছে আরজিকর কাণ্ডের মামলার শুনানি এবং এখনো পর্যন্ত যা তদন্তের অগ্রগতি, কারণ আজকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে CBI, তাতে যথেষ্টই আশাব্যঞ্জক। একই সঙ্গে CJI অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জানিয়েছেন যে CBI-কে যে চিঠি তিলোত্তমার বাবা অর্থাৎ আরজিকর কাণ্ডের নির্যাতিতার এবং মৃতার বাবা, ওই ডাক্তারি পড়ুয়ার বাবা যে চিঠি দিয়েছিলেন গত 12 তারিখ, সেই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধু তাই নয়, ওই চিঠি কিন্তু পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড় এমনটাই মন্তব্য করেছেন। তিলোত্তমার বাবার ওই চিঠি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার নির্দেশও দিয়েছেন 3 বিচারপতি। CBI-কে এই নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে জানিয়েছেন যে সমস্ত ক্লু এবং ইনপুট রয়েছে তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। একই সঙ্গে যে উইকিপিডিয়া, সেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ওই উইকিপিডিয়া থেকে নির্যাতিতার নাম যেন মুছে দেওয়া হয়। আগে নির্দেশ দেওয়া সত্ত্বেও কিন্তু এখনো মুছে দেয়নি, কারণ তারা রাজি হয়নি। পাশাপাশি 1514 জন সিভিক ভলেন্টিয়ার যিনি হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্বে থাকে, কিভাবে এদের ওপর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেওয়া হলো প্রশ্ন। এই জায়গায় দাঁড়িয়ে ইন্দিরা জয়সিং প্রশ্ন করেন এবং আদালতের কাছে বিচারপতিদের কাছে জানান যে এই জায়গায় পুলিশ রিক্রুট করে সেই সিভিক ভলেন্টিয়াররা যেন হসপিটালের নিরাপত্তার দায়িত্বে না থাকে। কবে ফিরবেন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা? তার উত্তরে ইন্দিরা জয়সিং জানান তারা ফিরতে রাজি আছে, কিন্তু বর্তমানে যা অবস্থা তারা আতঙ্কিত এই জায়গায় কিভাবে ফিরবে। সেই সময় কপিল সিব্বল বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অ্যাসিওরেন্স দিয়েছেন যে সমস্ত কিছুই ঠিকঠাক আছে এবং সবকিছু দায়িত্ব নিয়ে তিনি বলেছেন 14 দিনের মধ্যেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। স্পেসিফিক ডেট কবে
কবে ফিরতে চান জানাতে বলেছেন ইন্দিরা জয়সিং বলেছে এটা বলতে পারবো না, তারা জিবি মিটিং করে সিদ্ধান্ত নেবেন যে তাদের যে সিকিউরিটি তারা চেয়েছেন সেটা নিয়েও। তার পাশাপাশি আদালত আরও একটি বিষয় জানিয়েছেন, যেখানে নারী পুরুষ সবার অধিকার সেখানে কেন বাড়তি গুরুত্ব, বাড়তি নিরাপত্তার কথা বলা হচ্ছে এবং মহিলারা রাতে কাজ করবেন না কেন? সেনাবাহিনী কাজ করে, সেনাবাহিনীতে কাজ করে, পাইলটে মহিলারা কাজ করে, তাহলে ডাক্তাররা কেন রাত্রিবেলা কাজ করবেন না? প্রশ্ন তুলেছে এবং বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই বেঞ্চ। গত 19 তারিখ অগস্ট মাসে রাজ্য সরকারের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেই নির্দেশিকা পুনর্বিবেচনা এবং পরিবর্তন, এর সঙ্গে পরিবর্তনের কথা জানিয়েছে দেশের শীর্ষ আদালত। কর্মবিরতি নিয়ে রাজ্যের যে সিদ্ধান্ত, এটা অত্যন্ত বিভ্রান্তিকর, এটা ঠিক নয়। সিনিয়র ডাক্তাররা কাজ করছেন এমনটাই কিন্তু জানানো হয়েছে আইনজীবীদের তরফে। সুপ্রিম কোর্টে বলেছেন করুণানন্দে গোটা ঘটনা প্রকাশের দিকে এগোচ্ছে সিবিআই। আমরা গোটা সিবিআই স্টেটাস রিপোর্ট দেখেছি এবং ইন্দিরা জয়সিং আজকে বলেন সেদিনকে যারা ক্রাইম সিনে ছিলেন তার সেটা আমরা মুখ বন্ধ খাবে আমি দিতে পারে, কিন্তু প্রকাশ করব না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন। ময়নাতদন্তে চালানো সব দিক খতিয়ে দেখা হচ্ছে, কোথাও কোনো তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা সেটা দেখেছে সিবিআই, এমনটাই বললেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। মৃত্যু নিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া রাজ্যের রিপোর্ট অসত্য বললেন ইন্দিরা জয়সিং। উইকিপিডিয়ায় নির্যাতিতার নাম ও ছবি রয়েছে, তা অবিলম্বে সরানো হোক বললেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আমরা এই মুহূর্তে চোখ রাখবো স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে স্বাস্থ্য ভবনের অদূরে গত মঙ্গলবার থেকে টানা অবস্থান বিক্ষোভে রয়েছেন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। রয়েছেন আমাদের প্রতিনিধি রেক পুরকায়স্থ। রেক, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ, যেখানে সুপ্রিম শুনানি চলছে দেশের শীর্ষ আদালতে? একেবারে প্রবীরদা, ছবিটা দেখাবো। একদিকে যেরকম দেশের শীর্ষ আদালতে সুপ্রিম শুনানি চলছে, ঠিক তার পাশাপাশি আন্দোলনে যেমন আন্দোলন চলছিল ঠিকই সেই আন্দোলন এখনো চলছে। আন্দোলনের যে কোনো পরিবর্তন নেই সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তবে এই আন্দোলন আর কতক্ষণ চলবে বা এই আন্দোলন কটা অবধি চলবে সেটা একেবারেই বোঝা যাবে বিকেল 4টের পরে। বিকেল 4টের আগে সেইটা বোঝা যাবে না। এবং এর পাশাপাশি আরও একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। একেবারে আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেই জায়গায়, যে জায়গায় রয়েছে সেই জায়গাতেই একটু যাওয়ার চেষ্টা করব। এবং এরই পাশাপাশি একদিকে সুপ্রিম শুনানি চলছে, সুপ্রিম একেবারে একটু ভিতরের দিকে আর একটু যাবো, যে এই যে সুপ্রিম কোর্টের শুনানি কিছু দূর পর্যন্ত চলেছে এবং তারই পাশাপাশি একদিকে সুপ্রিম কোর্টে শুনানি চলছে, এরই পাশাপাশি এই সময় দাঁড়িয়ে এই শুনানির পাশাপাশি এই যে আজকে যে শুনানি চলছে এই নিয়ে কি বলবো? আচ্ছা, একেবারেই যারা এখনো পর্যন্ত যারা জেনারেল বডির রয়েছেন সদস্য, তারা না আসা পর্যন্ত এই বিষয়ে স্পষ্টভাবে কেউ কিছু জানাবেন না। তাদের মিটিং হবে, সেই মিটিং চলার পরই তারা স্পষ্টভাবে জানাবেন। এখনো পর্যন্ত এই শুনানি নিয়ে তারা কোনো রকম কোনো কথা বলবেন না। পুরো শুনানি শেষ হবে বিকেল 4টের সময়। যে সিদ্ধান্ত গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বদলগুলো হবে, একদিকে সিপি বদল, একদিকে ডিসি নর্থের বদল, অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের দুজন উচ্চপদস্থ আধিকারিক তাদের বদল। এবং এরই পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত এই বদল হচ্ছে, এই সুপ্রিম শুনানি নিয়ে যত জেনারেল বডি জিবির মিটিং হবে, তারপরেই তারা বলবেন। এর আগে পর্যন্ত কেউ কোনো রকম কোনো মন্তব্য করবেন না যতক্ষণ না সেই মিটিং শেষ হচ্ছে, যতক্ষণ জানানো হচ্ছে যে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে, তারপরেই যারা আন্দোলনে রয়েছে তারা কোনো কিছু বলবেন এই বিষয়ে। তুমি সেখানে রয়েছে এবং তুমি কেমন দেখলে যে সময় সুপ্রিম শুনানি চলছে, আর সেই সময় সেখানকার ছবিটা ঠিক কিরকম ছিল রে? একেবারে যখন সুপ্রিম শুনানি চলছে ঠিক সেই সময়ের যে ছবিটা, যখন বিরতি যায় একের পর এক, যখন বিষয় ওঠে, তখন কিন্তু এখানে একটা উচ্ছ্বাস দেখতে পাওয়া যায়। বিশেষ করে যখন নিরাপত্তার প্রশ্ন ওঠে, মহিলাদের নিরাপত্তার প্রশ্ন ওঠে, যে রাজ্য সরকার নিরাপত্তা দেবে, রাতে মহিলারা বেরোবে, কাজ করবে, এই বিষয়টা যখন ওঠে তখন কিন্তু একেবারে একটা উচ্ছ্বাস দেখতে পাওয়া যায়। ঢাক বাজে। প্রথম দিন যে ছবিটা দেখতে পাওয়া গেছিল যখন স্বাস্থ্য ভবন অভিযান হয়, ঠিক সেই সময় যে ঢাক বাজিয়ে এই আজকের এই
বিষয়টি হয় ঠিক সেই সময় ঢাকবাজি এই বৈঠক যখন সুপ্রিম শুনানি চলে তখন তারা বলেন, এবং একদিকে সুপ্রিম কোর্টে শুনানি চলছে, তার পাশাপাশি এই আন্দোলন চলছে, শুনানিটা তো পুরোটাই দেখছেন আপনারা। সুপ্রিম কোর্টে আমাদের যিনি প্রতিনিধিত্ব করছেন উনি আমাদের সমস্ত পয়েন্টগুলো রেখেছেন, যে আমাদের ক্ষেত্রে কি কি অসুবিধা আছে, কেন আমরা এখনো জয়েন করতে পারছি না, কোথায় কোথায় ল্যাক আছে, সেগুলো সবটাই উনি তুলে ধরেছেন এবং এতে আমরা যথেষ্ট সন্তুষ্ট আজকে। আর একদিকে রাজ্য সরকারকে বলা হচ্ছে যে আপনার যে মন্তব্য রয়েছে সেই মন্তব্য রাজ্য সরকার নিরাপত্তা দেবে, রাতে মহিলারা যে কাজ করবে সেই বিষয়ে বলছে, মহিলারা রাতে বেরোবে, রাজ্য সরকারের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, সুপ্রিম কোর্ট। হ্যাঁ, কেন কি এর আগে তো রাত্রিরের সাথেতে বলা হয়েছিল যে মহিলারা নাইট ডিউটি করতে পারবে না, সেক্ষেত্রে তো সিজিআইও পর্যন্ত বললেন এটা খুবই অপমানজনক কি মহিলারা নাইট ডিউটি করতে পারবে না। আপনি সেক্ষেত্রে রাজ্য সরকারের উচিত যে মহিলারা রাতে ডিউটিও করবে কিন্তু নিরাপত্তাও দেবে, সেটাই আমরা চাই। একেবারে সুপ্রিম শুনানি যেরকম একদিকে শোনা হচ্ছে, ঠিক তারই পাশাপাশি এই সুপ্রিম শুনানির পরবর্তী সময় যে আরও যে পরবর্তী পর্যায়ে রয়েছে সেই পর্যায়েও তারা শুনবেন, এবং তারপরে বিকেল 4টের পর 4:30 নাগাদ জিবি মিটিং বসবে এবং তারপরে তাদের পরবর্তী যে কর্মসূচি বা পরবর্তী কোন দিকে এগোবে এই আন্দোলন সেটা তারা জানাবে। প্রবীরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধির পুরকায়স্তর সঙ্গে। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।
কি, কেন, কিসের জন্য ঘটল ঘটনা, নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা? নাটকে নয়, চিৎকারে নয়, চেঁচামেচিতে নয়, ঝগড়ায় নয়, থাকছি শুধুমাত্র খবরে। সব প্রশ্নের উত্তর পাবেন ঝটপট, হয়ে যাবেন আপনি আপডেট চটপট। তাই বলি আর নয় দেরি। হোয়াটসঅ্যাপের আপডেটসে গিয়ে চ্যানেলে সার্চ করুন R+News আর যুক্ত হয়ে যান R+News হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে। R+News ফলো করতে QR কোড স্ক্যান করুন। R+News সবার আগে, সবার পাশে। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন R+News, সবার আগে, সবার পাশে। R+News এখন আপনার হাতের মুঠোয়, যেখানে খুশি, যখন খুশি, আপনার মোবাইল ফোনে আমরা আছি। প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন R+News অ্যাপ। জানতে থাকুন, লাইভে থাকুন, সব খবর সরাসরি। R+News, সবার আগে, সবার পাশে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর মঙ্গলবার সকাল 10:56 সুপ্রিম কোর্টে শুরু হয় আরজিকর কাণ্ডের তৃতীয় দফার হাই ভোল্টেজ শুনানি। সিবিআই নতুন স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় প্রধান বিচারপতি বেঞ্চে। কবে চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে, সিবিআই এর উদ্দেশ্যে প্রশ্ন প্রধান বিচারপতির। অন্যদিকে নির্যাতিতার বাবার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা তৃতীয় দফা শুনানিতে লাইভ স্ট্রিমিং নিয়ে নাটকীয় মোড়। হামলা ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আইনজীবীদের। অভিযোগ তুলে লাইভ স্ট্রিমিং এর আপত্তি জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। প্রথমে রাজ্যের আইনজীবী এই আর্জিতে রাজি হলেও কিছুক্ষণ পরে এই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা জনস্বার্থ মামলা, তাই সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না। সিবিআই এর রিপোর্টে যা রয়েছে খুবই উদ্বেগের। সিবিআই এর তদন্ত ঘুমিয়ে যায়নি, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এই তদন্ত। এই পর্যায়ে রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়ায় ক্ষতি হতে পারে। তবে ময়নাতদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা, ময়নাতদন্তের পদ্ধতি মানা হয়েছে কিনা, তথ্য প্রমাণ নষ্ট সহ পুরো বিষয়টি রিপোর্টে উঠে এসেছে। সিবিআই এর রিপোর্ট পড়ে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কতক্ষণে সিসিটিভির ফুটেজ সিবিআই এর হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। এই নিয়ে শীর্ষ আদালতের সম্মুখ সমরে নামে রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই বলে মাত্র 27 মিনিটের সিসিটিভির ফুটেজ দেওয়া হয়েছিল। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন 7 থেকে 8 ঘন্টার ফুটেজের কথা। অন্যদিকে শুনানি চলাকালীন রাজ্য জানায় আরজিকরের আগে 37টি সিসিটিভির ক্যামেরা ছিল, আরো 415টি ক্যামেরা বসানো হবে। তাতেও ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি বলেন, এটা এখন বলছেন? সুপ্রিম কোর্ট জানায় আরজিকরে কোন ধর্ষণে 3 অকুস্থলে কারা ছিলেন সেই সব নাম জমা দিতে পারবে জুনিয়র ডাক্তাররা। তদন্তের সাথে ওই বিষয়গুলি নিয়ে সিবিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। উইকিপিডিয়াকে নাম মুছিয়ে ফেলতে হবে, এমনটাও নির্দেশ দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
রাজ্যের সরকারি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা অস্থায়ী বা চুক্তিভেদ থেকে কর্মীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে তুলোধরা করেন প্রধান বিচারপতি। তার প্রশ্ন, 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে নিরাপত্তার আশা করেন? যেখানে ডাক্তাররা 36 ঘন্টা ডিউটি করেন সেখানে এমন নিরাপত্তা? কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে 19শে আগস্টে রাজ্য যে বিজ্ঞপ্তি জারি করেছিল তা ঠিক করতে বলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রাজ্যকে বলেন, আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। আপনারা বলতে পারেন না যে মহিলারা রাত্রে কাজ করবেন না। বিমান চালক, সেনাবাহিনীতে অনেক মহিলা কাজ করেন, এই বিজ্ঞপ্তি তবে কেন? এরপরে রাজ্য জানায় বিজ্ঞপ্তির 5 ও 6 নম্বর অংশ নিয়ে আপত্তি সুপ্রিমে রয়েছে, তা মুছে ফেলা হবে। জট কাটাতে সোমবার সন্ধ্যায় শেষ চেষ্টা করা হলো কালীঘাটে। অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক হলো জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে বৈঠক সেরে 6 ঘন্টা পর বের হন জুনিয়র ডাক্তাররা। পেরিয়েই তারা চালার 5 দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে, কিছু বিষয়ে মতের ও মিল হয়নি। স্বাস্থ্য ভবনের সামনে শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলল উচ্ছ্বাস। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হলো বহু প্রতীক্ষিত বৈঠক। প্রায় 1.5 ঘন্টা বৈঠক হলো। বৈঠকের কার্যবিবরণীও লেখা হয়, সই করেন আন্দোলনকারী 42 জন জুনিয়র ডাক্তার। রাজ্যের তরফে সই করেন মুখ্য সচিব। বৈঠক সফল। বৈঠক শেষে বলল দুপক্ষই। কালীঘাটের বৈঠকের পর সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি ডাক্তার অভিষেক গুপ্তা, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়ককে বদল করা হচ্ছে। আজ বিকেল 4টে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন ওসে। নতুন পুলিশ কমিশনার তিনি দায়িত্বভার গ্রহণ করবেন আজ বিকেল 4টে। কালীঘাটের বৈঠকে বিস্তারিত আলোচনায় উভয় পক্ষই খুশি। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবির মধ্যে 4 দফার দাবি মানল রাজ্য সরকার। তবে মানুষের স্বার্থে এবার কাজে ফেরা উচিত জুনিয়র ডাক্তারদের। বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বৈঠকে একাধিক দাবি বেড়েই মিলেছে প্রতিশ্রুতি। সোমবার কালীঘাটে বৈঠক থেকে জুনিয়র ডাক্তারদের 5 দফার মধ্যে 4টি দাবি মেনে নিয়ে রদবদলের সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী। তবে লাগাতার ধর্ণা অবস্থান চালাচ্ছেন, বিশেষ করে সল্টলেকে স্বাস্থ্য ভবনের অদূরে ধর্ণায় বসা জুনিয়র ডাক্তাররা। তাদের বক্তব্য, প্রতিশ্রুতি মিললেও পূরণ না হওয়া পর্যন্ত চলবে তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মবিরতি। সহকর্মীরা আসার আগেই মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে সিপির অপসারণের কথা শুনে উচ্ছ্বাসে পেটে পড়লেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তবে এখন এই কর্মবিরতি প্রত্যাহার নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলে তবেই উঠবে কর্মবিরতি। সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা সিদ্ধান্ত নেব। 38 দিন পর এটা আমাদের জয় বললেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এই আন্দোলন বাংলার 10 কোটি মানুষের আন্দোলন ছিল। এই আন্দোলনের জেরে ভয় পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। তবে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, যেমন পুলিশ প্রশাসনের তরফে ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা। সেই সমস্ত ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের। আজিকরের দুর্নীতি মামলার তদন্তে এবার তৎপর ইডি। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের 8টি জায়গায় হানাদার ইডির অফিসাররা তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার ঠিকানায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল। সুদীপ্ত শ্রীরামপুরের তৃণমূলের বিধায়ক, পাশাপাশি আজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তিনি। সুদীপ্ত রায়ের হুগলির একটি বাংলোতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি প্রতিনিধি দল। হুগলির দাঁতপুরের তাঁরপুর গ্রামে সুদীপ্ত রায়ের ওই বাংলোতে তল্লাশি চালাচ্ছেন ইডি অফিসাররা। এই বাংলোয় কারা কারা আসতেন তাও খতিয়ে দেখা হয়। স্থানীয়দের দাবি, এই বাংলোয় বিশেষ দিনে প্রচুর ভিআইপি আসতেন, চলত পার্টিও। উত্তর কলকাতায় সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি হানার পাশাপাশি দক্ষিণ কলকাতায় পৌঁছে যায় ইডির অপর এক প্রতিনিধি দল।
তারা চান বালিগঞ্জ সার্কুলার রোডে সন্দীপ জৈনের বাড়ি এবং অফিসে সন্দীপ জৈন আজিকর মেডিকেল কলেজ হসপিটালে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতেন, সেই সূত্র ধরেই তদন্তে এড়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক নার্সিং স্টাফকে মারমুখী অবস্থায় হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনার জেরে আতঙ্কিত ওই নার্সিং স্টাফ অন্যান্য নার্স ডাক্তারদের পাশাপাশি পুলিশেও খবর দেন। নার্সের অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করে পুলিশ। ফের জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। মঙ্গলবার ভোর থেকে 49,500 কিউসেক জল ছাড়ে ডিভিসি। অন্যদিকে মাইথন জলাধার থেকে 1 লক্ষ কিউসেক ও পাঁচের জলাধার থেকে 49,500 কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে নতুন করে বাড়ছে আশঙ্কা উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভাদ্র মাসের সংক্রান্তি, চলছে বিশ্বকর্মা পুজো। শিল্পের দেবতা এই বিশ্বকর্মা, দেবশিল্পী এই বিশ্বকর্মা, তার পুজো চলছে। তার পাশাপাশি গ্রামগঞ্জে চলছে আজকে তাদের অরন্ধন, কারণ ভাদ্র সংক্রান্তি এপার বাংলার মানুষজন যারা রয়েছেন তাদের কিন্তু আজকে বাড়িতে হাঁড়ি চড়বে না, উনুন না জ্বালানোর পালা। আবার কোথাও কোথাও মনসা পুজোর ব্রতী হয়েছেন তারা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন RPLUS নিউজ, সবার আগে সবার পাশে। কি, কেন, কিসের জন্য ঘটল ঘটনা, নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা? নাটকে নয়, চিৎকারে নয়, চেঁচামেচিতে নয়, ঝগড়ায় নয়, থাকছি শুধুমাত্র খবরে। সব প্রশ্নের উত্তর পাবেন ঝটপট, হয়ে যাবেন আপনি আপডেট চটপট। তাই বলি আর নয় দেরি। হোয়াটসঅ্যাপের আপডেটসে গিয়ে চ্যানেলে সার্চ করুন RPLUSNEWS আর যুক্ত হয়ে যান RPLUSNEWS হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে। RPLUSNEWS ফলো করতে QR কোড স্ক্যান করুন। RPLUSNEWS সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা করে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন RPLUSNEWS, সবার আগে সবার পাশে। RPLUSNEWS এখন আপনার হাতের মুঠোয়, যেখানে খুশি যখন খুশি আপনার মোবাইল ফোনে আমরা আছি। প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন RPLUSNEWS অ্যাপ। জানতে থাকুন, লাইভে থাকুন, সব খবর সরাসরি। RPLUSNEWS, সবার আগে সবার পাশে।
আরজিকর কাণ্ডে বিচারের দাবি। কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায়। নমস্কার, আপনারা দেখছেন RPLUS নিউজ আর খবর প্লাসে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। খানিকটা বিরতি নেওয়া হয়েছে, যেমন বিরতি নেওয়া হয়ে থাকে 12 বছরের সুপ্রিম কোর্টে আজকে সকাল থেকেই চোখ ছিল গোটা রাজ্যবাসীর, চোখ রয়েছে। ইনফ্যাক্ট সকাল 10:56 সুপ্রিম কোর্টে শুরু হয় আরজিকর কাণ্ডের তৃতীয় দফার হাই ভোল্টেজ শুনানি। একেবারে শুরুতেই কপিল সিব্বল রাজ্যের আইনজীবী তিনি জানান এখানে অনেক মহিলা আইনজীবী রয়েছেন এবং তাদেরকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হচ্ছে, অ্যাসিড হামলার হুমকি দেওয়া হচ্ছে এবং কেউ যদি হাসেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে ট্রোলড হতে হচ্ছে বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায়। তাই লাইভ স্ট্রিমিং বন্ধ রাখা হোক, এমনটাই আর্জি জানান কপিল সিব্বল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ সেই আর্জি পরিষ্কার নাকচ করে দেন, জানিয়ে দেন জনস্বার্থ মামলা এটি এবং এটি সবাই দেখতে চায়, সবাই শুনতে চায়, সবাই জানতে চায়, অতএব লাইভ স্ট্রিমিংয়ে হবে। এরপর শুরু হয় সওয়াল জবাব। প্রথমেই বিচারপতি সেখানে প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্টে যে CBI স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেখানে সেটা দেখে তারা বিচলিত। মাত্র 27 মিনিটের ওই ঘটনার দিন অর্থাৎ 9 অগস্টে কেন 27 মিনিটের ফুটেজ? তখন কপিল সিব্বল বলেন 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে। এরই উত্তরে ডাক্তারদের তরফে যে আইনজীবী ছিলেন তারা জানান মাত্র একটা পেন ড্রাইভে 100 GB ধরে, সেখানে দাঁড়িয়ে 7 থেকে 8 ঘন্টার ফুটেজ কিভাবে আসে স্যার? লর্ডের কাছে অর্থাৎ বিচারপতিদের কাছে এই প্রশ্নটি রাখেন এবং এরপরে কিন্তু সওয়াল জবাব এগোতে থাকে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে দেশের শীর্ষ আদালত, পরিষ্কার জানায় মহিলারা কেন রাতের কাজ করবেন না, এই জায়গায় আপত্তি কোথায়? নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো রাজ্যের, সেই জায়গায় দাঁড়িয়ে রাত্রি 8টার পর তারা কাজ করতে পারবে না, সন্ধ্যের পর তারা কাজ করতে পারবে না। গত 19 তারিখ রাজ্য তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেইটিকে পরিবর্তনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পরিষ্কার জানিয়ে দেয় রাত্রিবেলা সেনাবাহিনীতে মহিলারা কাজ করেন, মহিলা পাইলট কাজ করেন, ওয়াইডার ডক্টর। প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে 1514 জন সিভিক ভলেন্টিয়ার রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্বে। ইন্দিরা জয়সিং ডাক্তারদের আইনজীবী তিনি জানান এখানে দাঁড়িয়ে তিনি একই সঙ্গে প্রস্তাব দেন এই 1514 জন সিভিক ভলেন্টিয়ারকে পরিবর্তন করে সেই জায়গায় পুলিশ নিয়োগ করা হোক বা পুলিশকে দিয়ে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হোক। জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে চাইছে না, এখনো চলছে কর্মবিরতি, বলেন কপিল সিব্বল। জবাবে ইন্দিরা জয়সিং জানান তারা তো কর্মবিরতি, তারা কাজে ফিরতে চায় ডাক্তাররা, কিন্তু আতঙ্কিত কি তাদের নিরাপত্তা কোথায়? তারা প্রশ্ন তোলেন কিভাবে তারা কাজে ফিরবেন। আদালতের কাছে প্রশ্ন রাখেন ইন্দিরা জয়সিং। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যবেক্ষণ যে বাবা নির্যাতিতার বাবা, আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা গত 12 তারিখ যে চিঠি মুখবন্ধ কাবে সিবিআইকে দিয়েছিল সেখানে কিন্তু অনেক ক্লু রয়েছে এবং সেই চিঠি নিয়ে কিন্তু অবশ্যই সেটা তদন্ত করা উচিত সিবিআই এর। নির্যাতিতার বাবা গত 12 তারিখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে চিঠি দেয়। 12 সেপ্টেম্বর সিবিআইকে চিঠি দেন নির্যাতিতার বাবা মা। বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখো সিবিআই পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের বাবার চিঠিতে রয়েছে গুরুত্বপূর্ণ ক্লু। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের। CCTV নিয়েও কিন্তু সেখানে আলোচনা হয়।
সিবিআইকে কতক্ষণে ফুটেজ দেওয়া হয়েছে প্রশ্ন তোলে আদালত। তদন্তের জন্য সিবিআইকে কতগুলো পেন ড্রাইভ দেওয়া হয়েছে এ বিষয়ে প্রশ্ন রাখে আদালত। 4টি ক্যামেরার যাবতীয় ফুটেজ থাকে একটি মাত্র জায়গায়, বলেন কপিল সিব্বল, রাজ্যের পক্ষের আইনজীবী। তা তুলে দেওয়া হয়েছে সিবিআইকে, এমনটাই জানান কপিল সিব্বল। 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইকে। কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল প্রশ্ন করেন আইনজীবী সিবিআই আইনজীবী ফিরোজ এডুলজি। বাকি ফুটেজ কেন দিল না প্রশ্ন এডুলজির। সিজন লিস্টে নির্যাতিতা জেন্স অন্তর্বাস নেওয়া হয়নি। সিসিটিভি ক্যামেরা ডিভাইস ব্লক করা হয়ে যেতে পারে, হয়ে থাকতেই পারে, জানান ফিরোজ এডুলজি। একেবারে প্রথমেই লাইভ স্ট্রিমিং নিয়ে করে রাজ্যকরের মামলা, অত্যন্ত সংবেদনশীল একটি মামলা, এমনটাই জানান কপিল সিব্বল। লাইভ স্ট্রিমিং এইখানে দাঁড়িয়ে বন্ধ করা হোক। মহিলা আইনজীবীরা এখানে রয়েছেন, তাদের উপর অ্যাসিড হামলা হতে পারে, হুমকি আসছে। মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের এরকম হুমকি দেওয়া হচ্ছে, সুতরাং লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক। অ্যাসিড ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাদের ওপর, বলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। বলা হচ্ছে আমরা নাকি কোর্টে হাসাহাসি করছি। একেবারে সওয়াল জবাবের শুরুতেই আজকে এমনটাই বলেন। তবে ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কার জানিয়ে দেন লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না, কারণ এটি জনস্বার্থ মামলা। পরিষ্কার জানিয়ে দেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আইনজীবীদের নিরাপত্তার বিষয়টি আদালত খতিয়ে দেখবে, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই প্রশাসনের। আরজিকর কাণ্ডের তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছে। সিবিআইকে সময় দেওয়া হোক। রিপোর্ট থেকে বোঝা গেল সিবিআই এর তদন্ত ঘুমিয়ে যায়নি, তারা যথেষ্টই তৎপর। রিপোর্টে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সত্য সামনে আনতে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে, এমনটাই জানিয়ে দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তবে তদন্তের স্বার্থে এখন সবকিছু প্রকাশ্যে আনা যাবে না, ক্রমশ তা প্রকাশ্যে নিয়ে আসবে সিবিআই, এমনটাই কিন্তু জানিয়েছে। রিপোর্ট সামনে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে বলেও পর্যবেক্ষণ। একই সঙ্গে প্রশ্ন, চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে প্রশ্ন তোলে প্রধান বিচারপতি পেজ। আরজিকর কাণ্ডের তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আপাতত কিছুক্ষণের বিরতি, এরপর ফের শুরু হবে আরজিকর কাণ্ডের সওয়াল জবাব। সকলের চোখ আজ সকাল থেকেই রয়েছে টেলিভিশনের পর্দায় বা মোবাইলের পর্দায়। দেশের শীর্ষ আদালতে চলছে সওয়াল জবাব। আজ বিশ্বকর্মা পুজো। বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের অভিনব উদ্যোগে আয়োজন করা হয় এই পুজো, যে পুজোতে ছিল না কোনো মূর্তি। পুজো করা হয় রিক্সা চালকদের। মুসলিম ধর্মের ইমাম ও হিন্দু ধর্মের ব্রাহ্মণ পুজো করবেন। প্রায় 10 জন রিক্সা চালককে পুজো করা হয় সমস্ত উপাচার মেনে। পাশাপাশি রিক্সা চালকদের ভবিষ্যতের কথা ভেবে একটি বিমার মতো প্রকল্প চালু করা হয়। 2 প্রবীণ রিক্সা চালককে সেই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়। এই মানুষগুলো বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটা আমি প্রতি বছরই করি, আপনারাও জানেন। আমার বিশ্বকর্মা, এখানে কোনো ঠাকুর থাকে না। বিশ্বকর্মা বলতে প্রকৃত ওরা গরিব মানে, এরা খুব পুরনো রিক্সা চালক। যখন নারায়ণপুর গ্রাম ছিল
আমি ছোটবেলায় রিক্সায় চড়েছি, আমার মেয়ে চড়েছে, আমার বাবা মা চড়েছে, তখন আমাদের রিক্সাই অবলম্বন, বাসও হয়নি। ফলে এইটা আমার কাছে একটা অন্য সেন্টিমেন্ট, অন্য সাল। আমি কাকতলে যখন কাউন্সিলর ছিলাম, ওরা আমার ওয়ার্ডেরই বাসিন্দা, এই জন্য আমি ওদেরকে এটা প্রতিবাদ শ্রদ্ধা জানিয়ে এক বছর থেকে দেখলেন যে সব থেকে বয়স্ক মানুষ 65-70 যারা চালান তাদেরকে 50,000 টাকা টোকেন দিয়ে তাদের প্রতি প্রভিডেন্ট ফান্ড, ভারতবর্ষের সরকার যে কোনো সরকার আসুক তার জন্য এই অসংগঠিত মানুষের প্রভিডেন্ট ফান্ড চালু করে। এটার জন্য অনাথ বাচ্চাদের হাতে ঘুড়ি লাটাই প্রত্যেকটি পুজো কমিটিকে শ্রদ্ধা, এবং শুধু তাই না, রিক্সা চালকদের ও মানে যেন হরলিক্স, কেউ হয়তো গরিব মানুষ অসচেতনতায় নেশা করে ফেলেন, কেউ হয়তো ইয়ে করেন, এই জীবন যুদ্ধে আমরা তাদের সঙ্গে আছি, ভালো কাজে আছি, এটাই আমাদের শ্রদ্ধা। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। নমস্কার। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন চার্টে স্কিন প্রবলেমের একটা এক্সপার্ট সলিউশন। চুলকুনি দূর করো, ক্যান্ডিড ব্যবহার করো। এসে গেছে নতুন সানফিস্ট সুপার এগেন মিল্ক বিস্কিট, সুপার কম্বো, সুপার টেস্টি। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। ঠান্ডা আইসক্রিম থেকে ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল, তাতের মধ্যে যেন মনে হতো যেন আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। আর প্লাস নিউজ এখন আপনার হাতের মুঠোয়, যেখানে খুশি যখন খুশি আপনার মোবাইল ফোনে আমরা আছি। প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আর প্লাস নিউজ অ্যাপ। জানতে থাকুন, লাইভে থাকুন, সব খবর সরাসরি। আর প্লাস নিউজ, সবার আগে সবার। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।
আজকের পর্বের জনমত হিন্দুত্ব সাথে কোথাও একটা ধর্মনিরপেক্ষতা অটোমেটিক্যালি আছে। পাবো আমি 46 পয়সা, দিল আমাকে 4 আনা। আমি কোনোদিন অংশগ্রহণ করবো না। চোপড়ার ঘটনাটা অস্বীকার করতে পারে একদম সেন্ট্রাল এজেন্সি সেখানে খুব মর্মান্তিক ঘটনা। রাজ্যপাল আমাদের বিজেপির প্রতিনিধি, সবার প্রতিনিধি। জনমতে আমরা ফোন অন করছি, বলুন। পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে জনমতে অংশ নেওয়ার জন্য বাগুইয়াটি থেকে ফোন করেছে, বর্ধমান থেকে ফোন করেছেন। রাজনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য, উন্নয়ন, রাজ্যের ক্ষমতা, বাংলার ভবিষ্যৎ নিয়ে খোলা মনে কথা বলুন। দেখুন জনমত সন্ধ্যে 7টায় আর+ নিউজে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। কলকাতা ছাড়িয়ে এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলে তবেই উঠবে কর্মবিরতি। সুপ্রিম কোর্টের শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত জানালেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। শহরের 8 জায়গায় একযোগে ইডি হানা, তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোম, বালিগঞ্জের ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের বাড়িতেও হানা। 17 বছর পর আন্দোলনে বদল হলো সিপি, সুপ্রিম শুনানি কোন পথে, সিবিআই তদন্তে বিপদে কারা? দেখুন বাংলা জানতে চায়, সঙ্গে লাইভ ঋতব্রত রাত 9টায়। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন 4টে স্কিন প্রবলেমের একটা এক্সপার্ট সলিউশন। চুলকুনি দূর করো, ক্যান্ডিড ব্যবহার করো। এসে গেছে নতুন সানফিস্ট সুপার এগেন মিল্ক বিস্কিট, সুপার কম্বো, সুপার টেস্টি। নমস্কার, আপনারা দেখছেন আর+ নিউজ, খবর প্লাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌসুমী। আরজিকর কাণ্ডে সুপ্রিম শুনানি চলছে এবং আজ কিন্তু সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এবং যে রিপোর্ট অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক এমনটাই কিন্তু বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে এবং যে জায়গায় রয়েছে তদন্ত সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং সিবিআইকে সময় দিতে হবে এমনটাই কিন্তু জানিয়েছেন বিচারপতি। আবারও আমরা পৌঁছে যাব একেবারে সরাসরি সেই লাইভ স্ট্রিমিং আরজিকর কাণ্ডে সুপ্রিম তদন্তের রিপোর্ট আজ সিবিআই জমা দিয়েছে এবং যে রিপোর্ট সম্পর্কে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যে এটি অত্যন্ত উদ্বেগজনক এবং আজকে কিন্তু মূলত নিরাপত্তার বিষয়টি নিয়েই কথা হয়েছে, যেখানে প্রধান বিচারপতির বক্তব্য পুলিশ কর্মী রাখা উচিত নিরাপত্তার স্বার্থে। প্রথম দফার যে আলোচনা সেখানে কিন্তু যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, পুলিশ কর্মী রাখা উচিত নিরাপত্তার স্বার্থে, প্রধান বিচারপতি বক্তব্য কিন্তু সেটি ছিল এবং চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে নিরাপত্তাহীনতা স্বাভাবিক। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে নিরাপত্তাহীনতা স্বাভাবিক এমনটাই কিন্তু তারা জানিয়েছেন এবং উপযুক্ত নিরাপত্তা কিভাবে 7 দিনের ট্রেনিং নিয়ে সম্ভব এটাও কিন্তু বিচারপতি উল্লেখ করেছেন। এবং 19 অগস্ট রাজ্য বিজ্ঞপ্তি দিয়েছিল মহিলাদের রাতে কাজ নয়, সেই বিজ্ঞপ্তিও কিন্তু রাজ্যকে ঠিক করতে হবে এমনটা কিন্তু জানানো হয়েছে এবং নিরাপত্তা দেওয়াটা রাজ্যের কাজ এমনটাই কিন্তু প্রধান বিচারপতি বলেছেন।
স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই, যা দেখে রীতিমতো বিচলিত 3 বিচারপতি। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ বেঞ্চের। খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তদন্ত, আরজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং সিবিআইকে রীতিমতো সময় দিতে হবে এই রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য। রিপোর্ট দেখে বোঝা গেল সিবিআই এর তদন্ত ঘুমিয়ে নেই। রিপোর্টে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়েছে। সত্য সামনে আনতে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে, এমনটাই কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি জানিয়ে দিয়েছেন। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে আনা যাবে না। রিপোর্ট সামনে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। এবং রাজ্যকে এ বিষয়ে জানতে চাওয়া হয় যে চার্জশিট জমা দিতে কতটা সময় লাগবে। আরজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেই স্ট্যাটাস রিপোর্ট অত্যন্ত বিচলিত করছে, অত্যন্ত উদ্বেগজনক। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু সেটি জানিয়ে দিয়েছে। রিপোর্টে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং তাদের যথেষ্ট সময় দেওয়া উচিত। সত্যকে সামনে আনতে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে, এমনটাই কিন্তু জানিয়েছে ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। যে তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে আনা যাবে না। ঘটনার দিনে সিসিটিভি ফুটেজ নিয়েও কিন্তু পরস্পর বিরোধী একটা মন্তব্য করা হয়েছে অবশ্যই রাজ্য এবং সিবিআই এর তরফে। রাজ্য যেখানে বলছেন যে 7 থেকে 8 ঘন্টা সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে, সেখানে সিবিআই কিন্তু বলছেন সেখানে মাত্র 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে। সুতরাং বাদবাকি ফুটেজ কোথায় ছিল? 4টি ক্যামেরা যাবতীয় ফুটেজ থাকে এক জায়গায়, সেখানে মাত্র 27 মিনিটের ফুটেজ কিন্তু আদালতে জমা পড়েছে, তা তুলে দেওয়া হয়েছে সিবিআই কে। এবং রাজ্যের তরফে বলা হয়েছে যে যেখানে 7 থেকে 8 ঘন্টা সিসিটিভি ফুটেজ রয়েছে। সুতরাং এই বিষয়েও কিন্তু একটা পরস্পর বিরোধী মন্তব্য রয়েছে রাজ্য এবং সিবিআই এর তরফে। কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, যেখানে বলা হয়েছে রাজ্যের তরফ থেকে সেখানে 7 থেকে 8 ঘন্টা সিসিটিভি ফুটেজের কথা বলা হয়েছে, তাহলে বাকি ফুটেজ দিল না কেন, এমনটাই কিন্তু প্রশ্ন করা হয়েছে ফিরোজ এডুলজি আইনজীবী তার পক্ষ থেকে। সিজার লিস্টে সিসিটিভিতে ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু বলা হয়েছে এবং তার পাশাপাশি সিবিআইকে কতক্ষণের ফুটেজ দেওয়া হয়েছে এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল প্রধান বিচারপতির তরফে। সেখানে উত্তর যা দেওয়া হয়েছে, সেখানে তদন্তের জন্য সিবিআইকে কতগুলো পেন ড্রাইভ দেওয়া হয়েছে এমনটা কিন্তু জিজ্ঞাসা করা হয়। 4টি ক্যামেরার যাবতীয় ফুটেজ থাকে এক জায়গায়। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি কিন্তু বলেন 4টি ক্যামেরায় যাবতীয় ফুটেজ থাকে এক জায়গায় এবং সেটাই তুলে দেওয়া হয়েছে সিবিআইকে। এবং 12 তারিখ নির্যাতিতার বাবার দেওয়া যে চিঠি, সেই চিঠিতেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু জানিয়েছেন যে এই চিঠিকে অর্থাৎ নির্যাতিতার বাবার দেওয়া চিঠিকে কিন্তু গুরুত্ব দিতে হবে। 12 সেপ্টেম্বর সিবিআই কে চিঠি দেন নির্যাতিতার বাবা মা, সেই চিঠির মধ্যেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, সে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। এই বিষয়েও কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি নির্দেশ দেন। বাবার চিঠিতে গুরুত্বপূর্ণ ক্লু রয়েছে, ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি কিন্তু এমনটা জানান। 12 সেপ্টেম্বর সিবিআই কে চিঠি দেন নির্যাতিতার বাবা মা। হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে নির্যাতিতার বাবার বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে হবে, এমনটাই কিন্তু জানানো হয় সুপ্রিম কোর্টের তরফে। নির্যাতিতার বাবা যেসব বিষয় তুলেছেন সেগুলি সিবিআই এর দেখা উচিত বললেন প্রধান বিচারপতি। আরজিকর মামলা একটা সংবেদনশীল মামলা এবং শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ নিয়ে রাজ্য কিন্তু আর্জি জানায় এবং সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সরাসরি সম্প্রচার বন্ধ করতে আমরা পারবো না, এটা জনস্বার্থ মামলা, এমনটাই কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন। শুনানির একেবারে শুরুতে লাইভ স্ট্রিমিং বন্ধ করা নিয়ে রাজ্যের যে আর্জি ছিল সেই আর্জিকে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয়। আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে পারবো না, কারণ সারা দেশের মানুষ
কিন্তু অপেক্ষা করছেন এই স্ট্রিমিং দেখবার জন্য এবং আরজি কর কাণ্ডের যে তদন্ত সেই তদন্তের দিকে, এবং অবশ্যই তাদের নজর রয়েছে সুপ্রিম কোর্টের শুনানির দিকে। সুতরাং সরাসরি সম্প্রচার বন্ধ করতে পারবো না, এটা জনস্বার্থ মামলা, লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি। সিবিআই যা রিপোর্ট দিয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। প্রধান বিচারপতি সিবিআই রিপোর্টে যা দিয়েছে তা খুব উদ্বেগের বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। প্রধান বিচারপতি বলেন, ময়না তদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা আমরা দেখেছি গত শুনানিতে কিন্তু সেই বিষয় উঠেছিল, এবং ময়না তদন্তের পদ্ধতি মানা হয়েছে কিনা, তথ্য প্রমাণ নষ্ট সহ পুরো বিষয়টি কিন্তু এবারকার রিপোর্টে সেই সমস্ত কিছু বলা হয়েছে। তদন্ত রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি বলেন, আমরা তদন্ত রিপোর্ট দেখছি, যে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। আরজি কর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি। সিবিআই দেওয়া রিপোর্ট পড়ে তার পর্যবেক্ষণ, সিবিআইয়ের তদন্ত ঘুমিয়ে যায়নি, তারা তদন্ত করছে, তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, তদন্ত চলছে, এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। সিবিআইয়ের উদ্দেশ্যে প্রধান বিচারপতি প্রশ্ন, চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে, নির্যাতিতার ছবি ব্যবহার নিয়ে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট, জানালেন প্রধান বিচারপতি। জনস্বার্থ মামলাকারী বিজয় কুমার সিংঘলের আইনজীবী ফিরোজ এদুলজি আদালতে বলেন, কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ দিল না কেন? তার অভিযোগ, সিজার লিস্টে নির্যাতিতার জিন্স এবং তার অন্তর্বাস দেওয়া হয়নি। একই সঙ্গে তার প্রশ্ন, নমুনা করে পরীক্ষার জন্য পাঠানো হলো। এদুলজির দাবি, সিসি ক্যামেরা ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে। কালীঘাটের বৈঠকে বিস্তারিত আলোচনায় উভয় পক্ষই খুশি। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবির মধ্যে 4 দফা মানল রাজ্য সরকার। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়ককে বদল। আজ বিকেল 4টে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন নতুন সিপি। তবে মানুষের স্বার্থে এবার কাজে ফেরা উচিত জুনিয়র ডাক্তারদের, বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মিটিং চলেছে প্রায় 6টা থেকে 12টা, মানে 6টা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে? 12টা বাজে 10 মিনিট বাকি। জাস্ট 5 মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল। ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন, এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস, আমরাও যতটা পেরেছি, ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল, আমরা সেটা রাখতে দিয়েছি, এবং আমরা আমাদের বক্তব্য, যেটা বড়দের সবসময় সৌজন্যটা একটু বেশি করতে হয়, তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার। আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন, অভয়া পরিবারকে, অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি, পরিবারকে সমবেদনা জানিয়ে। এবং ওদের যে 5টা ডিমান্ড ছিল, তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল, যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস, আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমএ কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি।
3 নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল 4 নম্বর, 3টের মধ্যে 2টো করলাম। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলেই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে। নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি, ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন, আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন। আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি, যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিত। এবার আমরা চোখ রাখবো আরজি কাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এর দিকে। They're all young students. Right. Now, they are straight out of their homes. They're coming in from different parts of West Bengal. Now, we have to assuage their concerns and the concerns of their parents. Tell us for these 45 hospitals. Tell us for the 45 hospitals, what are you going to do to ensure kindly have a look at page 10, item 8. There's an increase of women security officials on duty when women doctors, nursing staff are on night duty. 910 additional women security personnel will be deployed after training at the police training institutes, and they are undergoing training at the moment. Now, women security personnel will be regular? Yes, regular police force. Regular police force. So within what period will they? They are undergoing training, because I don't know what the training period, but at the moment they are undergoing training. I'll find out and let you know. Because, ultimately the devil lies in the fine print. It's not, they say that, look, you have sanctioned funds. You say that, well, duty rooms are being constructed. We'll get back to your lordships on this. So tell us, and second, who is going to in every district in West Bengal, the collector and district magistrate, one, and second, the superintendent of police, they must ensure and oversee that these arrangements are in place. Absolutely. In terms of the CCTV cameras, the location for the CCTV cameras, and most importantly, there has to be some SOP. It can't be that the principal says, "Acha, yahan laga do, wahan laga do." That's why, you must have a proper SOP on where you're going to put CCTV. What happened was, when the CI said, they must provide absolute cover to areas where, say, the female doctors rest at night, the bathrooms which they use, because these are the areas where they are vulnerable. We are ad idem. When the cameras were installed in the RG hospital, we asked the CISF to tell us where should they be installed, and we installed them accordingly. Similarly, we'll do it. We have an SOP in place, and we'll place it on record, and we'll follow it to the T. Now see, RG also, Mr. Sibal, the progress is very slow. RG, you said you are going to, you have sanctioned 415 additional CCTV cameras. Yes. But only 36 have been installed. But within 7 to 14 days, they took time to identify the place. So within 7 to 14 days, they'll be completed. Now, one second. Have
lawyers appearing for the resident doctors seen now what they have assured the court that they are going to do? Within a period of 7 to 14 days, they have given us details of the CCTV cameras, duty restrooms, and Public toilet facilities. Yes, yes. Now, apart from that, say at Arjikor itself, areas where the women doctors they take rest at night or even during the day, early morning. Why can't you think of having, say, biometric facilities for access to that particular area? Yes. Is it not possible to have biometric access? We'll do that, Malaj. A woman who goes into, say, now she went to the seminar room. The access to that particularly, which is a duty restroom, should be only controlled by a biometric facility. Actually, Malaj, the health secretary is here. We will do it. We'll put biometrics there. No issue. So these are, you have to also think out of the box. Yes, I agree. Malaj, we want this to be in place so that such incidents don't happen again, Malaj. That's our primary concern. It's an eye-opener for us also. Tell us, since the health secretary is here, what modalities will you follow for reviewing each hospital as a standalone unit and ensuring that the requirement of installing CCTV cameras, restrooms, access points, control of access is maintained? What is we can't start correct. Say, all right, in this hospital, give us 20 more cameras. May I make a request, Malaj? Consult with us. 1 second. How you are going to put into place? May I make a request, Malaj? We will give to your lordships on affidavit. Give us 2 weeks' time to exactly how it is going to be 2 done. weeks is too long. DM and SPs are already doing it, Malaj. DM, SB, superintendent of hospitals, along with the representative of the doctors, are visiting each of the places. They are identifying, and only then the bugs are being taken out. From a security point of view, All right, then what we will do is this: we will record that the district magistrates, the superintendent of police, and the representative of the senior and the hospital administrators, the doctors. The moment it's participatory, the problem. Yes, absolutely. That you put into place a participatory process. Absolutely. The doctors are also then Absolutely, Malaj. We agree, Malaj. All right, then that's pass the an minutes order to that also. effect, because That's part of the agreement. Ultimately, I also realize that we are dealing with young people between the age of 18 and 23. We have to handle them in a different way. They're all deeply concerned. It could have happened to any one of them. Why only this young woman? It could have happened to any one of them. That's all that they are worried about. Yes, and rightly so. All right. We have made a coordinating officer to do this. An affidavit has been filed by the state of West Bengal for explaining the steps. Dr. Joshi will come back to you in a minute. Don't worry. An affidavit has been filed by the state of West Bengal on behalf of the health department, Malaj. On behalf of the state of West Bengal by Sri Narayan Swarup Nigam, Principal Secretary in the Department of Health and Family Welfare, explaining the steps which have been taken specifically for upgrading bracket 1 duty rooms / restrooms bracket 2 toilet facilities and bracket 3 CCTV cameras, availability of CCTV cameras in government medical colleges and hospitals across the state. Next, the data which has been placed on the record indicates that there are 28 government medical colleges in the state of West Bengal and 17 government hospitals, apart from which there are 17 government hospitals in Kolkata. Full stop. The number of government, full stop. There are 87 hospitals besides. Malaj, 1 and 2 have to be recorded separately, Malaj. Yeah, 1 and 2 are 28 plus 17. 28 plus 9. 9, Malaj. 9. So what's the number of government medical colleges in Kolkata is 9, Malaj. Right, then the state is 20. Yeah. There are 9 government medical colleges in Kolkata and 28 in the state of West Bengal, making a total of 37 government medical colleges. Full stop. 17
government hospitals in Kolkata are attached to medical colleges. Yes. While 87 hospitals, into brackets, besides the 28 medical colleges and hospitals, exist in the state. Full stop. The affidavit filed by the state government indicates that apart from the existing facilities, sanction has been granted for installing additional duty rooms, restrooms, setting up toilet facilities, and the installation of additional CCTV cameras. Stop. After consultation with the doctors. Stop. Besides making budgetary provisions, it has been stated that work has commenced and directions have been issued to the executing agencies to complete the work in 7 to 14 days. Full stop. The affidavit indicates that apart from 7747 existing CCTV cameras, an additional 6178 CCTV cameras would be installed. Full stop. In the public hospitals, apart from the existing 3346 CCTV cameras and medical college, an additional 4071 cameras would be installed. Full stop. In our view, what is of critical importance at the present point of time, is that the participatory process should be followed by the state government, so that the এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন চার্টে স্কিন প্রবলেমের একটা এক্সপার্ট সলিউশন। চুলকুনি দূর করো, ক্যান্ডিড ব্যবহার করো। এসে গেছে নতুন সানফিস্ট সুপার এগেন মিল্ক বিস্কিট, সুপার কম্বো, সুপার টেস্টি। এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন RPLUS নিউজ, সবার আগে সবার পাশে। কলকাতা ছাড়িয়ে নগরের সীমানা অনেক দূর। মিটিং, মিছিল, মৌলালি, কলেজ স্কোয়ার, কালীঘাট, গঙ্গার ঘাট, খেলার মাঠ, ময়দান, হাওড়া ব্রিজ ধরে শিলিগুড়ি কিংবা দুর্গাপুর, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, নগর দর্পণ, RPLUS নিউজে শহরের রোজ নামচা প্রতিদিন। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন RPLUS নিউজ, সবার আগে সবার পাশে।
আজ সকাল 10:56 সুপ্রিম কোর্টে শুরু হয় আরজিকর কাণ্ডের তৃতীয় দফার হাই ভোল্টেজ শুনানি। সিবিআই নতুন স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় প্রধান বিচারপতির বেঞ্চে। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে, সিবিআইয়ের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। অন্যদিকে নির্যাতিতার বাবার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় শুনানিতে লাইভ স্ট্রিমিং নিয়ে নাটকীয় মোড়। হামলা ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আইনজীবীদের। অভিযোগ তুলে লাইভ স্ট্রিমিং এ আপত্তি জানান রাজ্যের আইনজীবী। প্রথমে রাজ্যের আইনজীবীর এই আর্জিতে রাজি হলেও কিছুক্ষণ পর এই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন এটা জনস্বার্থ মামলা, তাই সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না। সিবিআই রিপোর্টে যা রয়েছে খুবই উদ্বেগের। সিবিআই তদন্ত ঘুমিয়ে যায়নি, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তদন্ত। এই পর্যায়ে রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়ায় ক্ষতি হতে পারে। তবে ময়না তদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা, ময়না তদন্তের পদ্ধতি মানা হয়েছে কিনা, তথ্য প্রমাণ নষ্ট সহ পুরো বিষয়টি রিপোর্টে উঠে এসেছে। সিবিআই রিপোর্ট পড়ে বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কতক্ষণে সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। এই নিয়ে শীর্ষ আদালতে সম্মুখ সমরে নামে রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই বলে মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছিল। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন 7 থেকে 8 ঘন্টার ফুটেজের কথা। অন্যদিকে শুনানি চলাকালীন রাজ্য জানায় আরজি করে আগে 37টি সিসি ক্যামেরা ছিল, আরও 415টি বসানো হবে। তাতেও ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি বলেন এটা এখন বলছেন। সুপ্রিম কোর্ট জানায় আরজি করে খুন ও ধর্ষণের দিন অকুস্থলে কারা ছিলেন সেই সব নাম জমা দিতে পারবেন জুনিয়র ডাক্তাররা। তদন্তের স্বার্থে এই বিষয়গুলি নিয়ে সিবিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। উইকিপিডিয়া থেকে নির্যাতিতার নাম মুছে ফেলার নির্দেশ মঙ্গলবার আরও একবার দিলেন প্রধান বিচারপতি। রাজ্য সরকারি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে তুলোধনা করেন প্রধান বিচারপতি। তার প্রশ্ন 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে নিরাপত্তার আশা করেন, যেখানে ডাক্তাররা 36 ঘন্টা ডিউটি করেন সেখানে এমন নিরাপত্তা। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে 19 আগস্ট রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা পরিবর্তন করতে বলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রাজ্যকে বলেন আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করবেন না। বিমান চালক, সেনাতে অনেক মহিলা কাজ করেন। তবে এই বিজ্ঞপ্তি কেন? এরপরই রাজ্য জানায় বিজ্ঞপ্তিতে সমস্যা থাকা অংশটি মুছে ফেলা হবে। চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী করুণা নন্দী সুপ্রিম কোর্টে বলেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে বলা হয়েছে। এই অভিযোগ ঠিক নয়, সিনিয়র ডাক্তাররা তো কাজ করছেন। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় শুনানি চলাকালীন এক আইনজীবীকে ধমক দেন প্রধান বিচারপতি। তিনি বলেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়টি দেখছি। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না, এটা আমাদের কাজ নয়। জট কাটাতে সোমবার সন্ধ্যায় শেষ চেষ্টা করা হলো কালীঘাটে। অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক সেরে 6 ঘন্টা পর বের হন জুনিয়র চিকিৎসকরা। বেরিয়েই তারা জানান 5 দফার দাবি নিয়ে আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে, কিছু বিষয়ে মতের মিল হয়নি। স্বাস্থ্য ভবনের সামনে শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলল উচ্ছ্বাস।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হলো বহু প্রতীক্ষিত বৈঠক, প্রায় 1.5 ঘন্টার বৈঠক। লেখা হলো বৈঠকের কার্য বিবরণী। সই করলেন আন্দোলনকারী 42 জন জুনিয়র চিকিৎসক। রাজ্যের তরফে সই করলেন মুখ্য সচিব। বৈঠক সফল। বৈঠক শেষে বলল দুপক্ষই। কালীঘাটের বৈঠকে বিস্তারিত আলোচনায় উভয় পক্ষই খুশি। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবির মধ্যে 4 দফা মানল রাজ্য সরকার। কলকাতা পুলিশ কমিশনার, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাদের বদলের সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে। মানুষের স্বার্থে এবার কাজে ফেরা উচিত জুনিয়র ডাক্তারদের। বৈঠক শেষে আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বৈঠক থেকে জুনিয়র ডাক্তারদের 5 দফার মধ্যে 4 দফার দাবি মেনে নিয়ে রদবদলের সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী। এরপরও লাগাতার ধর্ণা অবস্থান চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের বক্তব্য এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলে তবেই উঠবে কর্মবিরতি। 38 দিন পর এটা আমাদের জয়। এই আন্দোলন বাংলার 10 কোটি মানুষের আন্দোলন ছিল। এই আন্দোলনের জেরে ভয় পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। তবে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, যেমন পুলিশ প্রশাসনের তরফে ঘটনা তথ্য প্রমাণ লোপাট করা। সেই সব ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হচ্ছে, প্রশ্ন তুলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরজি করে দুর্নীতি মামলা তদন্তে এবার তৎপর ইডি। আজ সকাল থেকেই রাজ্যের 8 জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার ঠিকানায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল। সুদীপ্ত শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, পাশাপাশি আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তিনি। সুদীপ্ত রায়ের হুগলির একটি বাংলোতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি প্রতিনিধি দল। হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে থাকা সুদীপ্ত রায়ের ওই বাংলোতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এই বাংলোয় কারা কারা আসতেন তা খতিয়ে দেখা হয়। স্থানীয়দের দাবি, এই বাংলোয় বিশেষ দিনে প্রচুর ভিআইপি আসতেন, চলতো পার্টিও। উত্তর কলকাতায় সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি হানার পাশাপাশি দক্ষিণ কলকাতায় পৌঁছে যায় ইডির অপর একটি প্রতিনিধি দল। তাঁরা যান বালিগঞ্জ সার্কুলার রোডে সন্দীপ জৈনের বাড়ি ও অফিসে। এই সন্দীপ জৈন আরজি কর মেডিকেল কলেজের মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতেন। সেই সূত্র ধরেই তদন্তে নামে ইডি। বর্ধমান মেডিকেল কলেজে কর্তব্যরত এক নার্সিং স্টাফকে মারমুখী অবস্থায় হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনার জেরে আতঙ্কিত ওই নার্সিং স্টাফ অন্যান্য নার্স ডাক্তারদের পাশাপাশি পুলিশে খবর দেন। নার্সের অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করে পুলিশ। ফের জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। আজ ভোর থেকে ফের জল ছাড়া ডিভিসি। মাইথন জলাধার থেকে 1 লক্ষ কিউসেক ও পাঞ্চেত জলাধার থেকে 49,500 কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে নতুন করে বাড়ছে আশঙ্কা। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাদ্রের শেষ দিনে পূজিত হন শিল্প ও কর্মের দেবতা বিশ্বকর্মা। আজ বিশ্বকর্মা পুজো। রাজ্য জুড়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, কারখানা থেকে শুরু করে অফিসে পূজিত হচ্ছেন বিশ্বকর্মা দেব। হোমযজ্ঞের মাধ্যমে চলছে শিল্প দেবতার আরাধনা। আর এই বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির কাছে দুর্গাপুজোর ঘণ্টা বেজে গেল। এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন RPLUSNEWS, সবার আগে সবার পাশে। কলকাতা ছাড়িয়ে নগরের সীমানা অনেক দূর। মিটিং, মিছিল, মৌলালি, কলেজ স্কোয়ার, কালীঘাট, গঙ্গার ঘাট, খেলার মাঠ, ময়দান, হাওড়া ব্রিজ ধরে শিলিগুড়ি কিংবা দুর্গাপুর, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, নগর দর্পণ, RPLUS নিউজে শহরের রোজ নামচা। প্রতিদিন আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে।
বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে নজর রাখবো। তৃতীয় দিনের শুনানি সুপ্রিম কোর্টে ছিল এবং যে শুনানি থেকে সারা দেশ তাকিয়েছিল আরজি কাণ্ডের শুনানি, এবং প্রথমেই আরজিকর কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় দিনের শুনানিতে লাইভ স্ট্রিমিং নিয়ে একেবারে নাটকীয় মোড়। হামলা ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আইনজীবীদের। অভিযোগ তুলে লাইভ স্ট্রিমিং এ আপত্তি জানান রাজ্যের আইনজীবী। প্রথমে রাজ্যের আইনজীবীরা এই আর্জিতে রাজি হলেও কিছুক্ষণ পর এই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন এটা জনস্বার্থ মামলা, এটা সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় শুনানিতে লাইভ স্ট্রিমিং নিয়ে নাটকীয় মোড়। আরজিকর মামলা একটি সংবেদনশীল মামলা। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি বলেন লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক। তিনি আরো বলেন মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ তুলে লাইভ স্ট্রিমিং এ আপত্তি জানান রাজ্যের আইনজীবী। অ্যাসিড ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাদের, এমনটাই বলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। বলা হচ্ছে আমরা নাকি কোর্টে হাসাহাসি করছি, এমনটাও কিন্তু তিনি আজকের শুনানিতে বলেন। অন্যদিকে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি বলেন লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না, এমনটাই বলেন DY চন্দ্রচূড় প্রধান বিচারপতি। এটা একটা জনস্বার্থ মামলা বলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আইনজীবীদের নিরাপত্তার বিষয়টি আদালত খতিয়ে দেখবে। আরজিকর কাণ্ডে তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, এমনটাই বলেন প্রধান বিচারপতি। প্রথমেই শুনানির শুরুতে সিবিআই তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়। DY চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি যেমনটা বলেন যে রিপোর্টে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সত্য সামনে আনতে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে, এমনটাই বলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে আনা যাবে না। রিপোর্ট সামনে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে বলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তৃতীয় দিনের শুনানিতে চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে এমনও কিন্তু প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। কপিল সিব্বল তিনি তো বিভিন্ন প্রশ্ন রাখেন এবং বিভিন্ন মন্তব্য তিনি কিন্তু আজকে শুনানিতে করেছেন। তার পাশাপাশি DY চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি বলেন তদন্তের জন্য সিবিআই কে কতগুলো পেন ড্রাইভ দেওয়া হয়েছে সেই প্রশ্ন কিন্তু তিনি তুলে ধরেছেন। সেখানে কপিল সিব্বল রাজ্যের আইনজীবী তিনি বলেন 4টি ক্যামেরার যাবতীয় ফুটেজ থাকে এক জায়গায়, 4টি ক্যামেরার যাবতীয় ফুটেজ থাকে এক জায়গায়, তা তুলে দেওয়া হয়েছে সিবিআই কে, এমনটাই বলেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআই কে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এমনটাই কিন্তু বলেছেন আজকের শুনানিতে। কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল? আইনজীবী ফিরোজ এডুলজি তিনি বলেন কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ দিল না কেন সেই প্রশ্ন তোলা হয়। সিজার লিস্টে নির্যাতিতার জিন্স ও অন্তর্বাস নেওয়া হয়নি। আইনজীবী ফিরোজ এডুলজি কিন্তু এমনটাই বলেন সিসি ক্যামেরার ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে বলেন আইনজীবী ফিরোজ এডুলজি।
12ই সেপ্টেম্বর সিবিআই কে চিঠি দেন নির্যাতিতার বাবা মা এবং বলা হয়েছে আজকে সুপ্রিম কোর্টে যে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে। ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি বলেছেন বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুক সিবিআই, বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুক সিবিআই, বাবার চিঠিতে গুরুত্বপূর্ণ ক্লু রয়েছে বললেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। যে শুনানির দিকে গোটা দেশ তাকিয়েছিল, শীর্ষ আদালতের শুনানির দিকে, আরজিকর মামলার শুনানির দিকে, সিবিআই রিপোর্ট জমা দেয় আদালতে। প্রথমে সিবিআই আধিকারিকরা তারা রিপোর্ট জমা দিয়েছে শুনানিতে শুরুতেই, তারপরে কিন্তু বিভিন্ন প্রশ্ন তোলা হয়। সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে প্রশ্ন করেন ফিরোজ এডুলজি। কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ দিল না কেন, সেই প্রশ্ন তোলা হয়। রাজ্য বলে 7 থেকে 8 ঘন্টার ফুটেজ, সিবিআই বলছে 27 মিনিট, এমনটাই কিন্তু উঠে আসে আজকে শুনানিতে। নির্যাতিতা ছবি ব্যবহার নিয়ে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তার পাশাপাশি সিবিআই রিপোর্টে যা দিয়েছে তা খুবই উদ্বেগের বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। চার্জশিট জমা দিতে কতদিন লাগবে প্রশ্ন তোলা হয় সিবিআইয়ের উদ্দেশ্যে। বিচারপতির তরফ থেকে প্রশ্ন তোলা হয় যে চার্জশিট জমা দিতে কতদিন লাগবে, প্রশ্ন প্রধান বিচারপতি সিবিআইয়ের উদ্দেশ্যে কিন্তু তিনি এই প্রশ্ন তুলে ধরেন। তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে না। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী করুণা নন্দী কিন্তু সুপ্রিম কোর্টে বলেন যে এই যে স্বাস্থ্য ব্যবস্থা, এবং বারবার বলা হচ্ছে রাজ্যের তরফ থেকে যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্য, এবং সেই প্রসঙ্গ কিন্তু আজকে সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী করুণা নন্দী যেমনটা বলেছেন যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে বলা হচ্ছে, এটা ঠিক নয়। সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন। নির্যাতিতার নাম উইকিপিডিয়াকে মুছে ফেলতে হবে নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। নির্যাতিতার বাবার বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথাও বলা হয়েছে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার দিন অকুস্থলে কারা ছিলেন সেই সব নাম জমা দিতে পারবেন জুনিয়র চিকিৎসকরা, জানায় শীর্ষ আদালত। একই সঙ্গে তদন্তকারী সংস্থা সিবিআই কে তদন্তের স্বার্থে বিষয়গুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, এমনটাই বলা হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। জুনিয়র ডাক্তারদের নাছোড় আন্দোলনের ফলে মাথা নিচু করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তার বলেই তাঁরা এটা আদায় করতে সমর্থ হয়েছেন, শিক্ষক হলে পারতেন না। মঙ্গলবার বহরমপুরে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এতদিনেও শিক্ষকদের সঙ্গে বৈঠকে না বসায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি। তাদের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের, তারা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট তারা বিবেচক বলে মনে করি। এতদিন যে আন্দোলন করেছে তারা কখনো মিসস্টেপ করেনি, তারা কখনো ভুল পথে যায়নি। মানুষের সহযোগিতা নিয়ে তারা আন্দোলন করেছে। তাদেরকে এই আন্দোলনের বিরুদ্ধে অনেক রকমের প্ররোচনা ছিল, কোনো প্ররোচনাতে তারা পা দেয়নি। তাদের এই আন্দোলন কিন্তু বাংলার সকলের কাছে শিক্ষণীয়। তাদের দৃঢ়তা, তাদের যুক্তিকতা, তাদের বুদ্ধি বিবেচনা সকলের কাছে কিন্তু শিক্ষণীয় বলে আমি মনে করি। এটা তার একটা ইতিহাস বাংলায় তথা ভারতবর্ষ তৈরি করলো, এবং ডাক্তার বলেই তারা পেরেছে, শিক্ষক হলে পারত না। শিক্ষকরা আজও পারেনি। শিক্ষকদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মনে হয়নি একবার কথা বলা দরকার। তারাও কিন্তু বছরের পর বছর খোলা আকাশের নিচে বসে আন্দোলন করেছে। ডাক্তার বলে মমতা ব্যানার্জি মাথা নিচু করেছে, কারণ ডাক্তাররা তার সঙ্গে সেবা জড়িত, তার সঙ্গে মানুষের প্রাণ জড়িত, সেখানে অনেক বেশি কথা হবে, সেটা অনেক বেশি সেন্সিটিভ, তাই বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করেছে। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করতে বেলা মহিলা ছিল না। কিন্তু কালো ঘুড়ির উপরে লেখা বিচার চাই, এবার বিচারের দাবি ফুটে উঠল ঘুড়িতে। বিশ্বকর্মা পুজোর দিন এইভাবে অভিনব প্রতিবাদ দেখা গেল স্বাস্থ্য ভবনের সামনে। ঘুড়ি হাতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দেখা গেল সাধারণ মানুষকেও। সবার একটাই দাবি, বিচার চাই। রাত পর্যন্তই তারা এখানে ছিলেন। সকালে হয়তো কিছুটা ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে, তবে বিক্ষিপ্তভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। বিকেল 4টের পর তাদের জেনারেল বডির বৈঠক রয়েছে, জিবি মিটিং রয়েছে, এবং তারপরে যে কাজে যোগ দেওয়ার ব্যাপার, সেই কাজে যোগ দেওয়ার ব্যাপারে তারা যে এই যে সময় সেইটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। একদিকে যেরকম বিশ্বকর্মা পুজো রয়েছে আজ, ঠিক তার পাশাপাশি ঘুড়ি বানানো হয়েছে, লেখা রয়েছে বিচার চাই। সেই বিচার চাই ঘুড়ি
বানিয়ে তারা এখানে যে বিক্ষোভ দেখাচ্ছে, সে প্রতিবাদে সরব হচ্ছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। একদিকে প্রতিবাদ চলছে, প্রতিবাদের ঝড় উঠছে, প্রতিবাদের স্লোগান উঠছে, ঠিক তার পাশাপাশি বিশ্বকর্মা পুজোর এই সময় দাঁড়িয়ে একদিকে গলায় জাস্টিস জাস্টিস জাস্টিসের স্লোগান রয়েছে, ঠিক তার পাশাপাশি এইরকম ঘুড়ি বানিয়ে প্রতিবাদ। এইরকম ঘুড়ি বানানোর অভিনব যে ভাবনা কোথা থেকে আসবে? যখন নিজের গায়ে আগুনটা না লাগছে না, যতক্ষণ না লাগছে না ততক্ষণ মানুষের চেতনা আসছে না। আজ আমরা সবাই জ্বলছি, আমরা ফিরেছি বিচারের উৎসবে। আমরা ঘুড়ি বানিয়েছি এই কারণে আজ বিশ্বকর্মা পুজো হচ্ছে, ঠিক আছে? তা আমাদেরও তো প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ কি বন্ধ থাকবে বিশ্বকর্মা পুজোর দিন? কি নিয়ে প্রতিবাদ করব? আমরা ঘুড়ি নিয়ে প্রতিবাদ করছি। পুজো থেকে জনমত অংশ নেওয়ার জন্য বাগুইয়াটি থেকে ফোন করেছে, বর্ধমান থেকে ফোন করেছে। রাজনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য, উন্নয়ন, রাজ্যের ক্ষমতা, বাংলার ভবিষ্যৎ নিয়ে খোলা মনে কথা বলুন। দেখুন জনমত সন্ধ্যে 7টায় আর+ নিউজে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এ তান্ত্রিক দেশের মধ্যে ট্রান্সপারেন্সি নেই, পাবলিকের সাথে যারা প্রোটেস্ট করছে, তাহলে আর সেই ব্যাপারটা কি? যেরকম বৈঠক হয়েছে গতকাল গভীর রাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, ঠিক তার পাশাপাশি আজকে বিকেল 4টের সময় একদিকে যেরকম বিনীত গোয়েলের অপসারণ রয়েছে, বিনীত গোয়েলের পরিবর্তে অন্য কোনো নতুন ডিসি আসছেন, ঠিক তার পাশাপাশি অপরদিকে ডিসি নর্থ তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। আর এই সব নিয়ে একদিকে যেরকম উত্তপ্ত রয়েছে পরিস্থিতি, ঠিক তার পাশাপাশি 4টের সময় জিবি মিটিং বসবে। জিবি মিটিং অর্থাৎ জেনারেল বডি মিটিংয়ের পরে তারা সিদ্ধান্ত নেবেন যে কাজে যোগদান বা এই সমস্ত বিষয়ে একদিকে বিনীত গোয়েল সিপি বদল, অন্যদিকে ডিসি নর্থের বদলি, অর্থাৎ আবার অপরদিকে স্বাস্থ্য ভবনের 2 উচ্চপদস্থ অধিকর্তা তাদেরও অপসারণ, বদলি হয়ে নতুন কেউ আসবেন সেই জায়গায়। এবং যতক্ষণ না পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত পুরো বিষয়কের এই সমস্ত কাজ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগদান বা এই সমস্ত বিষয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। ক্যামেরায় সুদীপের সঙ্গে রিকের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা। বিশ্বকর্মা পুজোর দিন শুধুমাত্র স্বাস্থ্য ভবনের সামনেই যে ঘুরে দিয়ে বিচার চাই এই স্লোগান তুলে প্রতিবাদ তা কিন্তু নয়। বেশ অনেক জায়গাতেই কিন্তু এই ছবি ধরা পড়ল। বারাসত জেলায় এসএফআইয়ের পক্ষ থেকে এই অভিনব প্রতিবাদ, আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ। বিশ্বকর্মা পুজোর দিন আকাশ দখল নিল কালো ঘুড়ি। বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, বিশ্বকর্মা পুজোর দিনও কিন্তু প্রতিবাদের ভাষা, কি বলবেন? দেখো, একদমই তুমি জানো যে আইএসএফ এর পক্ষ থেকে কিন্তু আকাশ দখলের একটা কর্মসূচি ছিল বিশ্বকর্মা পুজো উপলক্ষে, এবং ঘুড়িতে যেটা লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস। এদিন দেখা গেল যে বারাসাতের অভিযান সঙ্গের মাঠে এসএফআই এর যারা সদস্য আছেন, সেই এসএফআই এর সদস্য তারা কিন্তু বিভিন্ন রং, অর্থাৎ সাদা ঘুড়িতে কালো হরফে কালো কালি দিয়ে লেখা উই ওয়ান্ট জাস্টিস, পাশাপাশি কালো ঘুড়িতেও কিন্তু সাদা রং দিয়ে লেখা উই ওয়ান্ট জাস্টিস। এবং তারা এই যে প্রতিবাদ আরজিকর কাণ্ডের জন্য, সেই প্রতিবাদের জন্যই কিন্তু তারা এই কর্মসূচি নেয়। অভিযান সংঘের মাঠে এসএফআই এর সদস্যরা তারাও কিন্তু এই কর্মসূচি পালন করে এবং শতাধিক ঘুড়ি উড়িয়ে কিন্তু তারা এরকম প্রতিবাদে সামিল হয়। শুধু যে অভিযান সংঘের মাঠ নয়, বা উত্তর 24 পরগনা জেলার সদস্যর বারাসাতে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে এই যে ঘুড়ি উড়ানো বিশ্বকর্মা পুজো উপলক্ষে, সেই ঘুড়িতেও কিন্তু লেখা ছিল যে উই ওয়ান্ট জাস্টিস, এবং দেদার বিক্রি হয়েছে এই ঘুড়ি। সব মিলিয়ে প্রতিবাদের যে আকাশ দখল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, তা কিন্তু একটা নজিরবিহীন এবং অভিনব। ধন্যবাদ সত্যজিৎ। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ, বিশ্বকর্মা পুজোর দিন আকাশ দখল নিল কালো ঘুড়ি, ঘুড়িতে লেখা প্রতিবাদের স্লোগান। বারাসত জেলায় এসএফআইয়ের পক্ষ থেকে অভিনব প্রতিবাদ। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে।
আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন RPLUS নিউজ, সবার আগে সবার পাশে। কি, কেন, কিসের জন্য ঘটল ঘটনা, নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা? নাটকে নয়, চিৎকারে নয়, চেঁচামেচিতে নয়, ঝগড়ায় নয়, থাকছি শুধুমাত্র খবরে। সব প্রশ্নের উত্তর পাবেন ঝটপট, হয়ে যাবেন আপনি আপডেট চটপট। তাই বলি আর নয় দেরি। হোয়াটসঅ্যাপের আপডেটসে গিয়ে চ্যানেলে সার্চ করুন RPLUS নিউজ আর যুক্ত হয়ে যান RPLUS নিউজ হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে। RPLUS নিউজ ফলো করতে QR কোড স্ক্যান করুন। RPLUS নিউজ, সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন RPLUS নিউজ, সবার আগে সবার পাশে। RPLUS নিউজ এখন আপনার হাতের মুঠোয়, যেখানে খুশি যখন খুশি আপনার মোবাইল ফোনে আমরা আছি। প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন RPLUS নিউজ অ্যাপ। জানতে থাকুন, লাইভে থাকুন, সব খবর সরাসরি। RPLUS নিউজ, সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্ত রিপোর্টে যা দেখা গিয়েছে তা খুবই উদ্বেগজনক, মন্তব্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ নিয়ে রাজ্যের আর্জি খারিজ। আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে পারবো না, এটা জনস্বার্থ মামলা বলেন প্রধান বিচারপতি। কলকাতা পুলিশ মাত্র 27 মিনিটে সিসিটিভি ফুটেজ দিয়েছে, বাকি ফুটেজ দিল না কেন? প্রশ্ন আইনজীবী ফিরোজ রুলজি। প্রায় 8 ঘন্টা ফুটেজ দেওয়া হয়েছে, পাল্টা বক্তব্য রাজ্যে।
হত্যাকাণ্ডের তদন্তে নির্যাতিতার বাবার বক্তব্যকে বিশেষ গুরুত্বের নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্যাতিতার বাবা যেসব বিষয় তুলেছেন সিবিআইয়ের সেগুলি দেখা উচিত বললেন প্রধান বিচারপতি। কর্মক্ষেত্রে মহিলাদের ডিউটি আওয়ার্স নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি সঠিক করতে হবে। আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করতে পারবেন না বললেন প্রধান বিচারপতি। সিপি বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়কে বদল। আজ বিকেল 4টায় দায়িত্বভার গ্রহণ করবেন নতুন সিপি। এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলে তবেই উঠবে কর্মবিরতি। সুপ্রিম কোর্টের শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত জানালেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। শহরের 8 জায়গায় একযোগে ইডি হানা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোম, বালিগঞ্জের ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের বাড়িতেও হানা। 17 বছর পর আন্দোলনে বদল হলো সিপি। সুপ্রিম শুনানি কোন পথে, সিবিআই তদন্তে বিপদে কারা? দেখুন বাংলা জানতে চায়, সঙ্গে লাইভ ঋতব্রত রাত 9টায়। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন চার্ট। নমস্কার, আপনারা দেখছেন RPLUSNEWS খবর প্লাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌসুমী। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং আজ সিবিআই তার স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্টে। যে স্ট্যাটাস রিপোর্ট অত্যন্ত উদ্বেগজনক, বিচলিত করছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চকে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। সিবিআই রিপোর্টে যা দিয়েছে তা খুবই উদ্বেগের। প্রধান বিচারপতি সিবিআই রিপোর্টে যা দেওয়া হয়েছে তা অত্যন্ত উদ্বেগের বলেই মন্তব্য করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। প্রধান বিচারপতি এও বলেন ময়না তদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা বা ময়না তদন্তের পদ্ধতি মানা হয়েছিল কিনা, তথ্য প্রমাণ নষ্ট সহ পুরো বিষয়টি কিন্তু যেটি গত শুনানিতে এই বিষয়ের উল্লেখ ছিল এবং তার রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, সেই সমস্ত রিপোর্ট কিন্তু এবারে জমা দেওয়া হয়েছে এবং যা সত্যি বিচলিত করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে। তদন্তের রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি বলেন আমরা তদন্ত রিপোর্ট দেখছি এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছিল তদন্তে সেগুলো উঠে এসেছে। আরজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি। সিবিআই এর দেওয়া রিপোর্ট পড়ে তার পর্যবেক্ষণ, সিবিআই তদন্ত ঘুমিয়ে পড়েনি, তারা তদন্ত করছে, তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। একই সঙ্গে তিনি এও বলেন তদন্ত চলছে, এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই কিন্তু জানান তারা। সিবিআই এর উদ্দেশ্যে প্রধান বিচারপতি প্রশ্ন, চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে, নির্যাতিতার ছবি ব্যবহার নিয়ে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট জানালেন প্রধান বিচারপতি। জনস্বার্থ মামলাকারী বিজয় কুমার সিংঘলের আইনজীবী ফিরোজ এদুলজি আদালতে বলেন কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ দিল না কেন? তার অভিযোগ সিজার লিস্টে নির্যাতিতার জিন্স এবং তার অন্তর্বাস নেওয়া হয়নি। একই সঙ্গে তার প্রশ্ন নমুনা কবে পরীক্ষার জন্য পাঠানো হলো? এদুলজির দাবি সিসি ক্যামেরা ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে। সুতরাং কেন্দ্র এবং সিআইডির মধ্যে, সিবিআই এর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে এই সিসিটিভির ফুটেজকে কেন্দ্র করে। সই করে ফুটেজ গ্রহণ করেছে সিবিআই। কপিল সিব্বাল এমনটাই জানান রাজ্যের পক্ষের আইনজীবী। কতক্ষণের সিসি ক্যামেরার ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। আদালত পরস্পর বিরোধী দাবি রাজ্য এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন 7-8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআই কে। প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন তাহলে সিবিআই কেন 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে? এখানে বলা হচ্ছে একটি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বলেন নির্যাতিতার বাবা যে সমস্ত বিষয় তুলেছেন সিবিআই এর সেগুলো দেখা উচিত, তার গুরুত্ব অপরিসীম এই মামলায় প্রধান বিচারপতি এমনটাই উল্লেখ করেন। এবং জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এটা ঠিক নয়। সিনিয়র ডাক্তাররা কাজ করছেন, এই বিষয়টিও কিন্তু উঠে এসেছে আজকের আলোচনায়। চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী করুণানন্দী সুপ্রিম কোর্টে বলেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এটা বলা হয়েছে, এটা ঠিক নয়, কারণ সিনিয়র ডাক্তাররা কাজ করছেন।
আরজিকর মামলায় লাইভ স্ট্রিমিং বন্ধ করার আর্জি জানান রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। বলেন, আরজিকর মামলা একটি সংবেদনশীল মামলা। মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের অ্যাসিড ছোড়া ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে তারা নাকি কোর্টে হাসাহাসি করছে। এর পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না। এটা একটা জনস্বার্থ মামলা, যদিও আইনজীবীদের নিরাপত্তার বিষয়টি আদালত খতিয়ে দেখবে বলেও জানানো হয়। আরজিকর কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় CBI। তবে তদন্ত শেষ না হওয়া অবধি রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। এই নিয়ে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, আরজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। রিপোর্ট দেখে বোঝা গেল CBI এর তদন্ত ঘুমিয়ে যায়নি। আরজিকরের ঘটনার পর কর্মক্ষেত্রে মহিলাদের রাতের শিফটে কাজ করা নিয়ে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তি নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এই নির্দেশিকা সংশোধন করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। লাইভ স্ট্রিমিং বন্ধ নিয়ে আজ সকালেই শুনানির শুরুতেই কিন্তু আর্জি জানায় রাজ্য তরফে, এবং সেই সরাসরি সম্প্রচার বন্ধ করবে না সুপ্রিম কোর্ট, এমনটাই কিন্তু জানিয়ে দেন বিচারপতি। এটি জনস্বার্থ মামলা, এমনটাই বললেন বিচারপতি। এটি একটি অত্যন্ত সংবেদনশীল মামলা এবং যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে মামলাটি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ যে সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে CBI এর পক্ষ থেকে সেই সমস্ত তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই সময় দাঁড়িয়ে প্রকাশ্যে আনা সম্ভবপর নয় কোনো রিপোর্ট। এবং মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের যে হুমকি দেওয়া হচ্ছে, তাদের অ্যাসিড এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, এমনটা কিন্তু জানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে। সে বিষয়েও কিন্তু বলা হয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নিরাপত্তার বিষয়টি কিন্তু দেখা হবে। লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন। সরাসরি সম্প্রচার বন্ধ করতে পারবো না, সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না, এটা একটা জনস্বার্থ মামলা। আইনজীবীদের নিরাপত্তার বিষয়টি আদালত খতিয়ে দেখবে, DY চন্দ্রচূড় এমনটাই কিন্তু জানিয়েছেন। আরজিকর মামলা একটি অত্যন্ত সংবেদনশীল মামলা। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল যেহেতু এটি একটি সংবেদনশীল মামলা, তাই লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক, এমনটাই কিন্তু আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। কিভাবে হুমকি দেওয়া হচ্ছে? না, অ্যাসিড এবং ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে তাদের। বলা হচ্ছে আমরা নাকি কোর্টে হাসাহাসি করছি। লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, DY চন্দ্রচূড় প্রধান বিচারপতি এমনটাই জানিয়েছেন। আজ শুনানির শুরুতেই লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক, এমনটাই কিন্তু আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি কিন্তু এই আর্জি জানিয়েছিলেন এবং তার পাশাপাশি আরজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। DY চন্দ্রচূড় প্রধান বিচারপতি, রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে যে CBI এর তদন্ত ঘুমিয়ে যায়নি, এমনটাই কিন্তু বলেন বিচারপতি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় ডিভিশন বেঞ্চ রিপোর্টে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সত্য সামনে আনতে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে আনা যাবে না এবং এই সমস্ত কারণে কিন্তু লাইভ স্ট্রিমিং বন্ধ করতে চাইছেন না। রিপোর্ট সামনে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। DY চন্দ্রচূড় প্রধান বিচারপতি এমনটাই জানিয়ে দিয়েছেন। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে এ বিষয়েও কিন্তু জিজ্ঞাসা করা হয়। আরজিকর কাণ্ডের তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এদিকে রাজ্য এবং CBI এই দুপক্ষের মধ্যেই কিন্তু একটা বিরোধিতা লক্ষ্য করতে পারা যায় CCTVর ফুটেজকে কেন্দ্র করে। যে CCTVর ফুটেজকে নিয়ে বলা হয় CBI কতক্ষণের ফুটেজ দেওয়া হয়েছে, CBI-কে কতক্ষণের ফুটেজ দেওয়া হয়েছিল, তদন্তের জন্য CBI-কে কতগুলো পেন ড্রাইভ দেওয়া হয়েছে জানতে চান প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি কি বলেন? তিনি বলেন 4টি ক্যামেরায় যাবতীয় ফুটেজ থাকে এক জায়গায়।
তা তুলে দেওয়া হয়েছে সিবিআই কে। সাত থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআই কে, এমনটাই কিন্তু জানান রাজ্যের আইনজীবী। এদিকে আইনজীবী ফিরোজ এডুলজি তিনি বলেন, কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ দিল না কেন? সিজার লিস্টে নির্যাতিতার জিন্স এবং অন্তর্বাস নেওয়া হয়নি। সিসিটিভি ক্যামেরায় ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু আইনজীবী ফিরোজ এডুলজি জানান। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি জানতে চান সিবিআই কে কতক্ষণের ফুটেজ দেওয়া হয়েছে, তদন্তের জন্য সিবিআই কে কতগুলো পেন ড্রাইভ দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জিজ্ঞাসা করা হয় প্রধান বিচারপতির পক্ষ থেকে। এবং তখনই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি বলেন, 4টি ক্যামেরায় যাবতীয় ফুটেজ থাকে এক জায়গায়, তা তুলে দেওয়া হয়েছে সিবিআই কে। 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআই কে। ফিরোজ এডুলজি আইনজীবী তিনি বলেন, কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ দিল না কেন? এদিকে 12 তারিখ নির্যাতিতার বাবা মা তারা কিন্তু একটি চিঠি দেন প্রধান বিচারপতিকে, এবং সেই চিঠিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করার কথা কিন্তু বলা হয়েছে। 12 সেপ্টেম্বর সিবিআই কে চিঠি দেন নির্যাতিতার বাবা মা। সেই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই চিঠির মধ্যে লুকিয়ে থাকতে পারে কোনো গুরুত্বপূর্ণ ক্লু, এমনটাই কিন্তু প্রধান বিচারপতির তরফে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ ক্লু রয়েছে, সুতরাং গুরুত্ব দিয়ে দেখা হোক নির্যাতিতার বাবার সেই চিঠিটিকে। প্রধান বিচারপতি কিন্তু এই বিষয় নিয়ে বলেন, 12 সেপ্টেম্বর সিবিআই কে চিঠি দেন নির্যাতিতার বাবা মা। বাবার চিঠিকে গুরুত্ব দিয়ে দেখুক সিবিআই। বাবার চিঠিতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লু, এই বিষয়টি কিন্তু উল্লেখ করেন আজ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। 12 সেপ্টেম্বর এই চিঠি দিয়েছিলেন সিবিআই কে নির্যাতিতার বাবা মা। সেই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে দেখা হোক, কারণ তার মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্লু। প্রধান বিচারপতি বলেন, নির্যাতিতার বাবা যে বিষয় তুলেছেন সিবিআই সেগুলো দেখা উচিত, তার গুরুত্ব অপরিসীম এই মামলায়। প্রধান বিচারপতি এমনটাই বলেন। কালীঘাটের বৈঠকে বিস্তারিত আলোচনায় উভয় পক্ষই খুশি। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবির মধ্যে 4 দফা দাবি মানল রাজ্য সরকার। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নাইককে বদল। আজ বিকেল 4টায় নতুন দায়িত্বভার গ্রহণ করবেন নতুন সিপি। তবে মানুষের স্বার্থে এবার কাজে ফেরা উচিত জুনিয়র ডাক্তারদের, বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মিটিং চলেছে প্রায় 6টা থেকে 12টা, মানে 6টা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে? 12টা বাজে 10 মিনিট বাকি। জাস্ট 5 মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল। ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন, এবং ডাক্তারদের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল আমরা সেটা রাখতে দিয়েছি,
এবং আমরা আমাদের বক্তব্য যেটা বড়দের সবসময় সৌজন্যটা একটু বেশি করতে হয়, তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার। আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন, অভয়া পরিবারকে অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি পরিবারকে সমবেদনা জানিয়ে। এবং ওদের যে 5টা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমএকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হলো বহু প্রতীক্ষিত বৈঠক, প্রায় 1.5 ঘন্টার বৈঠক। লেখা হলো বৈঠকের কার্য বিবরণী, সই করলেন আন্দোলনকারী 42 জন জুনিয়র ডাক্তার, রাজ্যের তরফে সই করলেন মুখ্য সচিব। বৈঠক সফল। বৈঠক শেষে বলল দুই পক্ষই। মুখ্যমন্ত্রী কালীঘাটের বৈঠক সেরে 6 ঘন্টা পর বের হন জুনিয়র ডাক্তাররা। বেরিয়েই তারা জানান 5 দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে, কিছু বিষয় সদর্থক আলোচনা হয়েছে, কিছু বিষয়ে মতের মিল হয়নি। স্বাস্থ্য ভবনের সামনে শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলল উচ্ছ্বাস। কালীঘাটের বৈঠকে একাধিক দাবি মেনেই মিলেছে প্রতিশ্রুতি। জুনিয়র ডাক্তারদের 5 দফার মধ্যে 4টি দফা মেনে নিয়ে রদবদলের সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী। তবে লাগাতার ধর্ণা অবস্থান চালাচ্ছেন, বিশেষ করে সল্টলেকের স্বাস্থ্য ভবনের অদূরে ধর্ণায় বসা জুনিয়র ডাক্তাররা। তাদের বক্তব্য, প্রতিশ্রুতি মিললেও পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই অবস্থান। আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম। এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রাখেন। 5 দফা দাবি নিয়ে আমরা ডিটেলস, আমাদের যে দাবি, কেন আমরা এই দাবি করছি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখার পর তিনি মনে করেন ডিএমই, ডিএসএইচ এবং সিপি স্যারকে তিনি ট্রান্সফার করবেন। আমরা মনে করি তিনি যে এই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন, মিনিটসের মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা হয়তো বলতে পারি আলোচনা কিছুটা সদার্থক। সেটা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের যে জায়গা ছিল যে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ট্রান্সফারের জায়গা করতে হবে, এবং ডিসি সেন্ট্রালের যে পয়েন্ট ছিল আমাদের সেই জায়গাটাতে এখনো কোনো ফলপ্রসূ সম্পন্ন আলোচনা আমরা পাইনি। আমরা তাদের ডিসএগ্রি করলেও আমরা বলেছি এই নিয়ে আমরা আলোচনায় বসতে রাজি, যদি আমাদের সেফটি সিকিউরিটি মেজার সম্পর্কে যাবতীয় যা পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে আমরা ডিটেলস ডিসকাশনে রাজি আছি। এই অবধি আজকের আলোচনা হয়েছে। বাকি জুনিয়র ডাক্তারদের নাছোড় আন্দোলনের ফলে মাথা নিচু করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তার বলেই তারা এটা আদায় করতে সমর্থ হয়েছেন, শিক্ষক হলে পারতেন না। মঙ্গলবার বহরমপুরে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এতদিনেও শিক্ষকদের সঙ্গে বৈঠকে না বসায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি। তাদের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের। তারা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট তারা বিবেচক বলে মনে করি। এতদিন যে আন্দোলন করেছে তারা কখনো মিসস্টেপ করেনি, তারা কখনো ভুল পথে যায়নি। মানুষের সহযোগিতা নিয়ে তারা আন্দোলন করেছে। তাদেরকে এই আন্দোলনের বিরুদ্ধে অনেক রকমের প্ররোচনা ছিল, কোনো প্ররোচনাতে তারা পা দেয়নি। তাদের এই আন্দোলন কিন্তু বাংলার সকলের কাছে শিক্ষণীয়। তাদের দৃঢ়তা, তাদের যুক্তিকতা, তাদের বুদ্ধি বিবেচনা সকলের কাছে কিন্তু শিক্ষণীয় বলে আমি মনে করি। এটা তার একটা ইতিহাস বাংলায় তথা ভারতবর্ষে তৈরি করলো, এবং ডাক্তার বলেই তারা পেরেছে। শিক্ষক হলে পারত না, শিক্ষকরা আজও পারেনি। শিক্ষকদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মনে হয়নি একবার কথা বলা দরকার। তারাও কিন্তু বছরের পর বছর খোলা আকাশের নিচে বসে আন্দোলন করেছে। ডাক্তার বলে মমতা ব্যানার্জি মাথা নিচু করেছে, কারণ ডাক্তাররা তার সঙ্গে সেবা জড়িত, তার সঙ্গে মানুষের প্রাণ জড়িত, সেখানে অনেক বেশি কথা হবে, সেটা অনেক বেশি সেন্সিটিভ। তাই বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করেছে, নাহলে বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করতে বেলা মহিলা ছিল না। কিন্তু
আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন তাতে কিন্তু দীর্ঘ টালবাহানার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সাথে বসতে বাধ্য হলেন এবং 38 দিনের যে বীরত্বপূর্ণ লড়াই আজকে জুনিয়র ডাক্তাররা লড়ছেন এবং গোটা রাজ্যের মানুষ যে তাদের পাশে এসে দাঁড়িয়েছে, এই আন্দোলনের চাপে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েকটা দাবি মেনে নিতে বাধ্য হলেন। যেমন পুলিশ কমিশনার ডিএইচএস টিএমই এবং ডেপুটি পুলিশ কমিশনার নর্থকে তারা অপসারণের দাবিটা মেনে নিয়েছেন, কিন্তু এখনো এটা আমরা মনে করি যে এটা আন্দোলনের একটা বিরাট জয়। আমরা সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনের যে মূল দাবি অর্থাৎ অভয়কাণ্ডের সাথে প্রকৃত অপরাধী যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিতকরণ এবং গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং এই ঘটনা যে কারণে পরিপ্রেক্ষিতে ঘটতে পারলো অর্থাৎ আজকে সিন্ডিকেট রাজ, দুর্বৃত্তায়ন এবং আজ থ্রেট কালচার যে স্বাস্থ্য দপ্তর জুড়ে চলছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত মীমাংসা হয়নি বা এখনো পর্যন্ত সেই দাবি কিন্তু অধরাই রয়েছে। স্বাভাবিকভাবে আজকে আন্দোলনকারী যারা রয়েছে তারা ধর্মঘট সম্পর্কে যা সিদ্ধান্ত নেবে এবং আগামী দিনে আন্দোলনকে আরো দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে তারা যা যা পরিকল্পনা নেবে বা যা যা কর্মসূচি নেবে সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে বিগত দিনের মতোই আমরা সেই আন্দোলনের পাশে থাকব। আমরা সমস্ত আন্দোলনকারীকে আবার আরেকবার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। কালো ঘুড়ির ওপরে লেখা বিচার চাই, এবার বিচারের দাবি ফুটে উঠল ঘুড়িতে। বিশ্বকর্মা পুজোর দিন এইভাবে অভিনব প্রতিবাদ দেখা গেল স্বাস্থ্য ভবনের সামনে। ঘুড়ি হাতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দেখা গেল সাধারণ মানুষকেও। সবার একটাই দাবি, বিচার চাই। রাত পর্যন্তই তারা এখানে ছিলেন, সকালে হয়তো কিছুটা ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে, তবে বিক্ষিপ্তভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। বিকেল 4টের পর তাদের জেনারেল বডির বৈঠক রয়েছে, জিবি মিটিং রয়েছে এবং তারপরে যে কাজে যোগ দেওয়ার ব্যাপার, সেই কাজে যোগ দেওয়ার ব্যাপারে তারা যে এই যে সময় সেইটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। একদিকে যেরকম বিশ্বকর্মা পুজো রয়েছে আজ, ঠিক তার পাশাপাশি ঘুড়ি বানানো হয়েছে, লেখা রয়েছে বিচার চাই। সেই বিচার চাই ঘুড়ি বানিয়ে তারা এখানে যে বিক্ষোভ দেখাচ্ছে, সে প্রতিবাদে সরব হচ্ছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। একদিকে প্রতিবাদ চলছে, প্রতিবাদের ঝড় উঠছে, প্রতিবাদের স্লোগান উঠছে, ঠিক তার পাশাপাশি বিশ্বকর্মা পুজোর এই সময় দাঁড়িয়ে একদিকে গলায় জাস্টিস জাস্টিস জাস্টিসের স্লোগান রয়েছে, ঠিক তার পাশাপাশি এইরকম ঘুড়ি বানিয়ে প্রতিবাদ। এইরকম ঘুড়ি বানানোর অভিনব যে ভাবনা কোথা থেকে আসবে? যখন নিজের গায়ে আগুনটা না লাগছে না, যতক্ষণ না লাগছে না ততক্ষণ মানুষের চেতনা আসছে না। আজ আমরা সবাই জ্বলছি, আমরা ফিরেছি বিচারের উৎসবে। আমরা ঘুড়ি বানিয়েছি এই কারণে আজ বিশ্বকর্মা পুজো হচ্ছে, ঠিক আছে? তা আমাদেরও তো প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ কি বন্ধ থাকবে বিশ্বকর্মা পুজোর দিন? কি নিয়ে প্রতিবাদ করব? আমরা ঘুড়ি নিয়ে প্রতিবাদ করছি। পুজোর জন্য আমরা এই ব্যানার বানিয়েছি, পুজোয় আমরা এই ব্যানারের প্রতিবাদ করব। মহলার জন্য আমরা আরো ব্যানার বানিয়েছি, সেগুলো নিয়ে প্রতিবাদ করব। যে যতক্ষণ না
লিখিতভাবে বা ডকুমেন্টেশন যতক্ষণ না হচ্ছে আমরা, এবং এটা তো অনেক দিন ধরে চলছে এবং আমাদের ভরসা জায়গাটা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। যতক্ষণ না একটা লিখিত এবং ডকুমেন্টেশন হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এটাকে বিশ্বাস করছি না। কালকে ট্রান্সফারটা বেসিক্যালি এটা মানে এটা বাচ্চায় খেলনা দেওয়ার মতো, এটাকে তুই বায়না করছিস এরকম, এটা এরকম ব্যাপার নয়। এটা আমাদের বায়না নয়, এটা আমাদের কি বলবো, এটা আমাদের অধিকার। আর মৌলিক আমাদের আর্জি এটা ছিল যে অবশ্যই, এবং তাদের মধ্যে কতটা কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমাদের। গণতান্ত্রিক দেশের মধ্যে ট্রান্সপারেন্সি নেই, পাবলিকের সাথে যারা প্রোটেস্ট করছে, তাহলে আর সেই ব্যাপারটা কি? যেরকম বৈঠক হয়েছে গতকাল গভীর রাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, ঠিক তার পাশাপাশি আজকে বিকেল 4টের সময় একদিকে যেরকম বিনীত গোয়েলের অপসারণ রয়েছে, বিনীত গোয়েলের পরিবর্তে অন্য কোনো নতুন ডিসি আসছেন, ঠিক তার পাশাপাশি অপরদিকে ডিসি নর্থ তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। আর এই সব নিয়ে একদিকে যেরকম উত্তপ্ত রয়েছে পরিস্থিতি, ঠিক তার পাশাপাশি 4টের সময় জিবি মিটিং বসবে। জিবি মিটিং অর্থাৎ জেনারেল বডি মিটিং এর পরে তারা সিদ্ধান্ত নেবেন যে কাজে যোগদান বা এই সমস্ত বিষয়ে একদিকে বিনীত গোয়েল সিপি বদল, অন্যদিকে ডিসি নর্থের বদলি, অর্থাৎ আবার অপরদিকে স্বাস্থ্য ভবনের 2 উচ্চপদস্থ অধিকর্তা তাদেরও অপসারণ, বদলি হয়ে নতুন কেউ আসবেন সেই জায়গায়। এবং যতক্ষণ না পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত পুরো বিষয়কের এই সমস্ত কাজ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগদান বা এই সমস্ত বিষয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। ক্যামেরায় সুদীপের সঙ্গে রিকের প্রতিবেদন, R+ নিউজ, কলকাতা। পর্বের জনমত হিন্দুত্ব সাথে কোথাও একটা ধর্মনিরপেক্ষতা অটোমেটিক্যালি আজ পাবো। আমি 46 পয়সা দিল আমাকে 4 আনা, আমি কোনোদিন অংশগ্রহণ করবো না। চোপড়ার ঘটনাটা অস্বীকার করতে পারে একদম সেন্ট্রাল এজেন্সি, সেখানে খুব মর্মান্তিক ঘটনা। রাজ্যপাল আমাদের বিজেপির প্রতিনিধি, সবার প্রতিনিধি। জনমতে আমরা ফোন অন করছি, বলুন। পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে জনমতে অংশ নেওয়ার জন্য বাগুইয়াটি থেকে ফোন করেছেন, বর্ধমান থেকে ফোন করেছেন। রাজনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য, উন্নয়ন, রাজ্যের ক্ষমতা, বাংলার ভবিষ্যৎ নিয়ে খোলা মনে কথা বলুন। দেখুন জনমত, সন্ধ্যে 7টায় R+ নিউজে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। কলকাতা ছাড়িয়ে নগরের সীমানা অনেক দূর। মিটিং, মিছিল, মৌলালি, কলেজ স্কোয়ার, কালীঘাট, গঙ্গার ঘাট, খেলার মাঠ, ময়দান, হাওড়া ব্রিজ ধরে শিলিগুড়ি কিংবা দুর্গাপুর, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, নগর দর্পণ, R+ নিউজে শহরের রোজ নামচা প্রতিদিন। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি।
শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লগ্নিবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। আজ সকাল 10:56 সুপ্রিম কোর্টে শুরু হয় আরজিকর কাণ্ডের তৃতীয় দফার হাই ভোল্টেজ শুনানি। সিবিআই নতুন স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় প্রধান বিচারপতির বেঞ্চে। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে, সিবিআইয়ের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। অন্যদিকে নির্যাতিতার বাবার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় শুনানিতে লাইভ স্ট্রিমিং নিয়ে নাটকীয় মোড়। হামলা ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আইনজীবীদের। অভিযোগ তুলে লাইভ স্ট্রিমিং এ আপত্তি জানান রাজ্যের আইনজীবী। প্রথমে রাজ্যের আইনজীবীর এই আর্জিতে রাজি হলেও কিছুক্ষণ পর এই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন এটা জনস্বার্থ মামলা, তাই সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না। সিবিআই রিপোর্টে যা রয়েছে খুবই উদ্বেগের। সিবিআই তদন্ত ঘুমিয়ে যায়নি, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তদন্ত। এই পর্যায়ে রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়ায় ক্ষতি হতে পারে। তবে ময়না তদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা, ময়না তদন্তের পদ্ধতি মানা হয়েছে কিনা, তথ্য প্রমাণ নষ্ট সহ পুরো বিষয়টি রিপোর্টে উঠে এসেছে। সিবিআই রিপোর্ট পড়ে বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কতক্ষণে সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। এই নিয়ে শীর্ষ আদালতে সম্মুখ সমরে নামে রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই বলে মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছিল। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন 7 থেকে 8 ঘন্টার ফুটেজের কথা। অন্যদিকে শুনানি চলাকালীন রাজ্য জানায় আরজি করে আগে 37টি সিসি ক্যামেরা ছিল, আরও 415টি বসানো হবে। তাতেও ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি বলেন এটা এখন বলছেন। সুপ্রিম কোর্ট জানায় আরজি করে খুন ও ধর্ষণের দিন অকুস্থলে কারা ছিলেন সেই সব নাম জমা দিতে পারবেন জুনিয়র ডাক্তাররা। তদন্তের স্বার্থে এই বিষয়গুলি নিয়ে সিবিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। উইকিপিডিয়া থেকে নির্যাতিতার নাম মুছে ফেলার নির্দেশ মঙ্গলবার আরও একবার দিলেন প্রধান বিচারপতি। রাজ্য সরকারি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে তুলোধনা করেন প্রধান বিচারপতি। তার প্রশ্ন 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে নিরাপত্তার আশা করেন, যেখানে ডাক্তাররা 36 ঘন্টা ডিউটি করেন সেখানে এমন নিরাপত্তা। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে 19 আগস্ট রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা পরিবর্তন করতে বলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রাজ্যকে বলেন আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করবেন না। বিমান চালক, সেনাতে অনেক মহিলা কাজ করেন। তবে এই বিজ্ঞপ্তি কেন? এরপরই রাজ্য জানায় বিজ্ঞপ্তিতে সমস্যা থাকা অংশটি মুছে ফেলা হবে। চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী করুণা নন্দী সুপ্রিম কোর্টে বলেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে বলা হয়েছে। এই অভিযোগ ঠিক নয়, সিনিয়র ডাক্তাররা তো কাজ করছেন। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় শুনানি চলাকালীন এক আইনজীবীকে ধমক দেন প্রধান বিচারপতি। তিনি বলেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়টি দেখছি। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না, এটা আমাদের কাজ নয়। জট কাটাতে সোমবার সন্ধ্যায় শেষ চেষ্টা করা হলো কালীঘাটে। অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক সেরে 6 ঘন্টা পর বের হন জুনিয়র চিকিৎসকরা। বেরিয়েই তারা জানান 5 দফার দাবি নিয়ে আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে, কিছু বিষয়ে মতের মিল হয়নি। স্বাস্থ্য ভবনের সামনে শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলল উচ্ছ্বাস।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হলো বহু প্রতীক্ষিত বৈঠক, প্রায় 1.5 ঘন্টার বৈঠক। লেখা হলো বৈঠকের কার্য বিবরণী। সই করলেন আন্দোলনকারী 42 জন জুনিয়র চিকিৎসক। রাজ্যের তরফে সই করলেন মুখ্য সচিব। বৈঠক সফল। বৈঠক শেষে বলল দুপক্ষই। কালীঘাটের বৈঠকে বিস্তারিত আলোচনায় উভয় পক্ষই খুশি। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবির মধ্যে 4 দফা মানল রাজ্য সরকার। কলকাতা পুলিশ কমিশনার, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাদের বদলের সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে। মানুষের স্বার্থে এবার কাজে ফেরা উচিত জুনিয়র ডাক্তারদের। বৈঠক শেষে আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বৈঠক থেকে জুনিয়র ডাক্তারদের 5 দফার মধ্যে 4 দফার দাবি মেনে নিয়ে রদবদলের সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী। এরপরও লাগাতার ধর্ণা অবস্থান চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের বক্তব্য এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলে তবেই উঠবে কর্মবিরতি। 38 দিন পর এটা আমাদের জয়। এই আন্দোলন বাংলা 10 কোটি মানুষের আন্দোলন ছিল। এই আন্দোলনের জেরে ভয় পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। তবে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, যেমন পুলিশ প্রশাসনের তরফে ঘটনা তথ্য প্রমাণ লোপাট করা। সেই সব ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হচ্ছে, প্রশ্ন তুলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরজিকরে দুর্নীতি মামলা তদন্তে এবার তৎপর ইডি। আজ সকাল থেকেই রাজ্যের 8 জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার ঠিকানায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল। সুদীপ্ত শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, পাশাপাশি আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তিনি। সুদীপ্ত রায়ের হুগলির একটি বাংলোতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি প্রতিনিধি দল। হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে থাকা সুদীপ্ত রায়ের ওই বাংলোতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এই বাংলোয় কারা কারা আসতেন তা খতিয়ে দেখা হয়। স্থানীয়দের দাবি, এই বাংলোয় বিশেষ দিনে প্রচুর ভিআইপি আসতেন, চলত পার্টিও। উত্তর কলকাতায় সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি হানার পাশাপাশি দক্ষিণ কলকাতায় পৌঁছে যায় ইডির অপর একটি প্রতিনিধি দল। তাঁরা যান বালিগঞ্জ সার্কুলার রোডে সন্দীপ জৈনের বাড়ি ও অফিসে। এই সন্দীপ জৈন আরজিকর মেডিকেল কলেজের মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতেন। সেই সূত্র ধরেই তদন্তে নামে ইডি। বর্ধমান মেডিকেল কলেজে কর্তব্যরত এক নার্সিং স্টাফকে মারমুখী অবস্থায় হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনার জেরে আতঙ্কিত ওই নার্সিং স্টাফ অন্যান্য নার্স ডাক্তারদের পাশাপাশি পুলিশে খবর দেন। নার্সের অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করে পুলিশ। ফের জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। আজ ভোর থেকে ফের জল ছাড়া ডিভিসি। মাইথন জলাধার থেকে 1 লক্ষ কিউসেক ও পাঞ্চের জলাধার থেকে 49,500 কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে নতুন করে বাড়ছে আশঙ্কা। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাদ্রের শেষ দিনে পূজিত হন শিল্প ও কর্মের দেবতা বিশ্বকর্মা। আজ বিশ্বকর্মা পুজো। রাজ্য জুড়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, কারখানা থেকে শুরু করে অফিসে পূজিত হচ্ছেন বিশ্বকর্মা দেব। হোমযজ্ঞের মাধ্যমে চলছে শিল্প দেবতার আরাধনা। আর এই বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির কাছে দুর্গাপুজোর ঘণ্টা বেজে গেল। হবে
পর্বের জনমত। হিন্দুত্ব সাথে কোথাও একটা ধর্মনিরপেক্ষতা অটোমেটিক্যালি আজ পাবো আমি 46 পয়সা, দিল আমাকে 4 আনা, আমি কোনোদিন অংশগ্রহণ করবো না। চোপড়ার ঘটনাটা অস্বীকার করতে পারে একদম সেন্ট্রাল এজেন্সি, সেখানে খুব মর্মান্তিক ঘটনা। রাজ্যপাল আমাদের বিজেপির প্রতিনিধি, সবার প্রতিনিধি। জনমতে আমরা ফোন অন করছি, বলুন। পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে জনমতে অংশ নেওয়ার জন্য বাগুইয়াটি থেকে ফোন করেছে, বর্ধমান থেকে ফোন করেছেন। রাজনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য, উন্নয়ন, রাজ্যের ক্ষমতা, বাংলার ভবিষ্যৎ নিয়ে খোলা মনে কথা বলুন। দেখুন জনমত, সন্ধ্যে 7টায়। আর নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। খবর প্লাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পারমিতা। শুরুতে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ বড় যে খবরের দিকে নজর রাখবো, নতুন সিপি হলেন কলকাতার মনোজ ভার্মা। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কলকাতার নতুন সিপি মনোজ ভার্মা এডিজি এসটিএফ এ বদলি। বিনীত গোয়েলকে, অভিষেক গুপ্তাকে সিইও ইএফআর 2nd ব্যাটালিয়নে। ডিসি নর্থ হলেন দীপক সরকার, জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা। যে খবরে আমরা নজর রেখেছি, কলকাতা নতুন সিপি মনোজ ভার্মা এডিজি এসটিএফ এ বদলি বিনীত গোয়েলকে। টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, বিস্তারিত জানাও, কি বদল এলো? দেখো, আজকে কিন্তু নির্ধারিত সময় ছিল কলকাতা পুলিশের নতুন সিপি পদে আর নতুন কাউকে আনার, এবং সেখান থেকে পুরনো সিপি অর্থাৎ বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার কথা কিন্তু গতকাল নিজেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র সিপি নয়, তার পাশাপাশি ডিসি নর্থকেও কিন্তু সরানোর একটা কথা কালকে বলা হয়েছিল, এবং সেই মতে 1998 সালের ব্যাচ মনোজ ভার্মা, যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার পদে ছিলেন, তাকে নিয়ে আসা হলো সিপি কলকাতা পুলিশের হিসেবে। এবং তার পাশাপাশি এই মনোজ ভার্মা, তিনি কিন্তু এডিজি ল অ্যান্ড অর্ডারের আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি পদে ছিলেন। তো সুতরাং তিনি কিন্তু কমিশনারেটের সিপি পদ সম্পর্কে তার যথেষ্ট পরিমাণে তিনি অবগত রয়েছেন, এবং সব দিক বিচার বিবেচনা করেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে ডিসি নর্থ, সেই পদে কিন্তু নতুন করে আনা হলো দীপক সরকারকে। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি পদে ছিলেন, তাকে কিন্তু নিয়ে আসা হলো। তার পাশাপাশি অভিষেক গুপ্তাকে পাঠিয়ে দেওয়া হলো ব্যাটালিয়নে, 2nd ব্যাটালিয়নে কমান্ডিং অফিসার হিসেবে তাকে পাঠানো হয়েছে। সবটা মিলিয়ে কিন্তু বলা যেতে পারে এছাড়াও একাধিক আইপিএস কে কিন্তু বদল করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে নতুন এডিজি ল অ্যান্ড অর্ডার পদে জাভেদ শামীমকে নিয়ে আসা হয়েছে, কারণ জাভেদ শামীম কিন্তু আগেও এডিজি ল অ্যান্ড অর্ডার ছিলেন। জাভেদ শামীমের পরেই কিন্তু মনোজ ভার্মাকে নিয়ে আসা হয়েছিল, এবং তাকে পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, বিনীত গোয়েল, যাকে নিয়ে এত সমালোচনা, এত কন্ট্রোভার্সি, সেই বিনীত গোয়েলকে কিন্তু তার আগের পদেই ফিরিয়ে দেওয়া হলো, অর্থাৎ এডিজি এসটিএফ পদে ফিরিয়ে দেওয়া হলো। তিনি কিন্তু এডিজি এসটিএফ ছিলেন, এবং তোমার কিন্তু মনে থাকবে যে সাপুরজি আবাসনে যে দুঃসাহসিক এনকাউন্টার হয়েছিল, তখন কিন্তু তিনি এডিজি এসটিএফ পদেই ছিলেন। বিনীত গোয়েল, তাকে সেই পুরনো পদেই ফিরিয়ে দেওয়া হলো। এছাড়াও একাধিক কিন্তু উচ্চপদস্থ আধিকারিকদের কিন্তু বদল এসছে। একদিকে ত্রিপুরারি আথার, তাকে পাঠানো হয়েছে ডিরেক্টর ইকোনমিক্সের, যেখানে ছিলেন জাভেদ শামীম, এবং জ্ঞানমান সিং, তাকেও কিন্তু পাঠানো হয়েছে ডিরেক্টর ইকোনমিক্স থেকে এডিজি আইজিপিতে। এবং একাধিক বদল এবং খুব গুরুত্বপূর্ণ বদলের ঘোষণা ছিল, আগে কিন্তু নির্ধারিত ছিল, এবং সেই মতোই কিন্তু আজকে এই বদল হলো, যেটা সার্বিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে। পারমিতা। একেবারে ধন্যবাদ সঞ্জনা। যে খবরে আমরা নজর রেখেছি, মনোজ ভার্মাকে কলকাতার নতুন পুলিশ কমিশনার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেমনটা জানা যাচ্ছে আজই দায়িত্ব নিচ্ছেন তিনি। এর আগে মনোজ ভার্মা কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। আজ বিকেলে নবান্ন জানিয়েছে মনোজকেই কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হচ্ছে। নতুন সিপি হলেন মনোজ ভার্মা, এমনটাই খবর রয়েছে। কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হচ্ছে মনোজ ভার্মাকে। তিনি 1998 ব্যাচের আইপিএস অফিসার, রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা পদে নিযুক্ত ছিলেন। এর আগে তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। আজ বিকেলে যেমনটা জানানো হয়েছে, যে কিছুক্ষণ আগেই জানানো হয়েছে যে মনোজ ভার্মাকেই কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হচ্ছে।
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হয় এবং সেই বৈঠকেই কিন্তু আবারও জুনিয়র চিকিৎসকরা যেমনটা বলেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করা হয় এবং সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে বিনীত গোয়েলকে সরানো হবে, এমনটাই বলা হয় এবং সেই মতোই কিন্তু কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ এ বদলি বিনীত গোয়েলকে, এডিজি এসটিএফ এ বদলি করা হলো বিনীত গোয়েলকে। অভিষেক গুপ্তাকে সিও, ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে ডিসি নর্থ হলেন দীপক সরকার, জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা। কলকাতার নতুন সিপি হলেন মনোজ ভার্মা, এডিজি এসটিএফ এ বদলি হলেন বিনীত গোয়েল। অভিষেক গুপ্তাকে সিও, ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে ডিসি নর্থ হলেন দীপক সরকার। বেশ কটি পদে কিন্তু পরিবর্তন আনা হলো। জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা। গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের পরই মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছিলেন যে বিনীত গোয়েল যাকে নিয়ে এত আন্দোলন, যার পদত্যাগের দাবি নিয়ে বিভিন্নভাবে আন্দোলন করা হয়েছে, তারই কিন্তু পরিবর্তন করা হলো। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। যে গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে এবার নজর রাখবো। আজকে তৃতীয় দিনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং সেখানে কিন্তু রাজ্যের আইনজীবী যেমনটা দাবি করেছিলেন যে লাইভ স্ট্রিমিং এর কথা তিনি বন্ধ করার কথা বলেছিলেন। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় শুনানিতে লাইভ স্ট্রিমিং নিয়ে একেবারে নাটকীয় মোড়। কপিল সিব্বল রাজ্যের আইনজীবী তিনি যেমনটা বলেছেন যে লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক, এমনটাই বলেছেন তিনি। মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে বললেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। অ্যাসিড ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাদের। বলা হচ্ছে আমরা নাকি কোর্টে হাসাহাসি করছি। তৃতীয় শুনানির দিন বললেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় শুনানিতে লাইভ স্ট্রিমিং নিয়ে একেবারে নাটকীয় মোড়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলেন যে লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না, এমনটাই বলেছেন প্রধান বিচারপতি। এটা একটা জনস্বার্থ মামলা। আইনজীবীদের নিরাপত্তার বিষয়টি আদালত খতিয়ে দেখবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এমনটাই বলেছেন। তার পাশাপাশি কিন্তু আজকে শুনানি শুরুতেই সিবিআর তরফ থেকে রিপোর্ট পেশ করা হয়। ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি বলেন আরজিকর কাণ্ডে তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। রিপোর্ট দেখে বোঝা গেল সিবিআর তদন্ত ঘুমিয়ে যায়নি। রিপোর্ট দেখে বোঝা গেল যে সিবিআর তদন্ত ঘুমিয়ে যায়নি, এমনটাই বলা হয়েছে। তার পাশাপাশি রিপোর্টে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বললেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সত্য সামনে আনতে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। শুনানির দিন বললেন প্রধান বিচারপতি তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে আনা যাবে না। ডিওয়াই চন্দ্রচূড় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি তিনি এমনটা বলেছেন। রিপোর্ট সামনে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। সিসিটিভি নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয় এবং চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে এই প্রশ্ন তুলে ধরেন প্রধান বিচারপতি। তার পাশাপাশি সিবিআই কে কতক্ষণের ফুটেজ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই প্রশ্ন রাখেন। আরজিকর কাণ্ড নিয়ে যে শুনানি ছিল তৃতীয় দিনে সেখানেই এই প্রশ্নগুলো উঠে এসেছে। তদন্তের জন্য সিবিআই কে 4টি ক্যামেরায় যাবতীয় ফুটেজ থাকে এক জায়গায়, এমনটাই বলেছেন কপিল সিব্বল রাজ্যের আইনজীবী। তা তুলে দেওয়া হয়েছে সিবিআই কে। 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআই কে, এমনটাই বলেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। আইনজীবী ফিরোজ এডুলজি তিনি বলেছেন কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল সেই প্রশ্ন তুলে ধরেছেন। বাকি ফুটেজ দিল না কেন বললেন আইনজীবী ফিরোজ এডুলজি। এবার চোখ রাখবো পরের খবরে। টানা বৃষ্টির জের এবং তার ফলে কিন্তু নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছিল, বিভিন্ন জায়গায় জল জমেছিল। আর এবার মাইথন এবং পাঞ্চেত যে জলাধার সেখান থেকে জল ছাড়া হলো। মাইথন ও পাঞ্চেত দুই জলাধারে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি। মাইথন জলাধার থেকে 1,60,000 কিউসেক
জল ছাড়া শুরু করলো। পাঞ্চেত জলাধার থেকে 90,000 কিউসেক জল ছাড়া শুরু হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, এই যেভাবে জল ছাড়া হচ্ছে তার ফলে তো একটা বন্যার সৃষ্টি হতে পারে যেমনটা মনে করা হচ্ছে। দেখো, অবশ্যই যে পরিমাণ জল ছাড়া হচ্ছে সেটা কিন্তু বন্যার সতর্কতা কিন্তু ইতিমধ্যে রয়েছে। এবং আজকে দুপুর থেকে মাইথন এবং পাঞ্চেত থেকে প্রায় 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে 1,60,000 এবং পাঞ্চেত থেকে 90,000 কিউসেক, মোট 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে। এবং দুপুর থেকে জল ছাড়া কিন্তু শুরু হয়েছে, যেটা ডিবিসি সূত্রে খবর যে ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং তার কারণে কিন্তু তেনুঘাট, কোনর এবং তিলাইয়া যে ড্যাম রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে এবং সেই জল মাইথন এবং পাঞ্চেতে জমা হচ্ছে এবং সেই জমা জলে কিন্তু ছাড়া হচ্ছে। যেহেতু মাইথন এবং পাঞ্চেত যে জলস্তর, সেই জলস্তর থেকে যে রয়েছে ডেঞ্জার লেভেল থেকে সেই জলস্তর কিন্তু বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এই জল ছাড়তে বাধ্য হচ্ছে ডিবিসি কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কিন্তু এখন থেকে দুপুর থেকে শুরু হয়েছে প্রায় 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া। তবে ইতিমধ্যে কিন্তু এই জল ছাড়ার পরে বরাকর নদীর যে জল, সেই জলস্তর কিন্তু বেড়ে গিয়েছে, যার ফলে বরাকরের কবরস্থান মহল্লা বা ফাঁড়ি রোড, সে সমস্ত যে নদী তীরবর্তী এলাকার যে বাড়ি রয়েছে সেগুলো কিন্তু একেবারে জলমগ্ন হয়ে পড়েছে এবং সেখান থেকে মানুষ কিন্তু তাদের জিনিসপত্র নিয়ে তারা অন্যত্র আশ্রয় নিচ্ছেন। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে এবং আসানসোল পুর নিগমের তরফে পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে ডিবিসি কর্তৃপক্ষের তরফে যেটা জানানো হয়েছে, যেহেতু ঝাড়খণ্ডে অতি বৃষ্টি হচ্ছে এবং যার কারণে যে তিলাইয়া এবং কোনার এবং তেনুঘাট সেই জলাধার থেকে যে জল ছাড়া হচ্ছে সেই জল কিন্তু পাঞ্চেত এবং মাইথনে জমা হচ্ছে এবং সেই জল কিন্তু ছাড়া হচ্ছে এবং ছাড়ার পরে কিন্তু যে বিভিন্ন নদী তীরবর্তী এলাকা কিন্তু একেবারেই সতর্কতা করা হয়েছে এবং মৎস্যজীবীদের কিন্তু নদীতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ এখন দেখার যে যদি আগামী দিনে বৃষ্টিপাত এরকম বাড়তে থাকে তাহলে জল ছাড়ার পরিমাণও কিন্তু বাড়বে, এমনটাই কিন্তু ডিবিসি কর্তৃপক্ষের তরফে কিন্তু জানানো হয়েছে। ছোটন, তুমি যেমনটা জানালে যে এই জল ছাড়ার ফলে বেশ কিছু মানুষ অন্যত্র চলে যাচ্ছে, অন্যত্র সরানো হচ্ছে তাদেরকে, সেখানে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম একটা পরিস্থিতির মধ্যে? দেখো, মাইথন এবং পাঞ্চেত থেকে যে পরিমাণ জল ছাড়া হয়েছে তাতে আজকে দুপুরবেলা কিন্তু কুলটি থানার যে বরাকর নদী তীরবর্তী এলাকা রয়েছে, কবরস্থান মহল্লা বা ফাঁড়ি রোড, সেই সমস্ত এলাকার যে নদী তীরবর্তী এলাকার বাড়ি রয়েছে সেগুলো কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে এবং সেখানে কিন্তু আতঙ্কে যারা মানুষ তারা কিন্তু সেখান থেকে জিনিসপত্র নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যেই জেলা প্রশাসন এবং আসানসোল পুর নিগমের তরফে বিষয়টি নজর দেওয়া হয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্ত ডিএমদের অর্থাৎ নজরদারি রাখতে বলেছে, যাতে এই ধরনের জল ছাড়া হলে সেক্ষেত্রে কোনো মানুষ যদি সেখানে এফেক্টেড হয় তাদের দ্রুত সেখান থেকে সরানোর যাতে ব্যবস্থা, সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফেও কিন্তু সেই দৃশ্যটি দেখা হচ্ছে। তবে ইতিমধ্যে কিন্তু জল ছাড়ার পরিমাণ যেভাবে বাড়ছে সেই ক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু আতঙ্কে রয়েছেন। তবে ডিবিসি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেহেতু ঝাড়খণ্ডে অতি বৃষ্টিপাত এবং যে 3টি ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে সেই জল কিন্তু মাইথন এবং পাঞ্চেতে জমা হচ্ছে, যার কারণে কিন্তু তারা এত পরিমাণ জল ছাড়তে বাধ্য হচ্ছেন। একেবারে ছোটন, অবশ্যই নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। এবার আরো একটি গুরুত্বপূর্ণ বড় খবরের দিকে নজর রাখবো। পুলিশের ডিপার্টমেন্টে বদলির পাশাপাশি আবারও কিন্তু শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা সেখানেও কিন্তু বদল এলো। সেখানে কৌস্তব নায়েককে বদলি, ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর পদে বদলি কৌস্তব নায়েককে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়েককে বদলি, ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর পদে বদলি কৌস্তব নায়েককে। শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়েককে বদলি, ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর পদে বদলি করা হলো কৌস্তব নায়েককে। একদিকে যেমন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বদলি করা হলো, তার পাশাপাশি কিন্তু এবার শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়েককে বদলি, ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর পদে বদলি কৌস্তব নায়েককে। ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর পদে বদলি করা হলো কৌস্তব নায়েককে। শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়েককে বদলি। স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন, দেবাশিস হালদারকে করা হলো ওএসডি। স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন, নতুন স্বাস্থ্য অধিকর্তা
নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন, দেবাশিস হালদারকে করা হলো ওএসডি। শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নাইককে বদলি, ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর পদে বদলি কৌস্তব নাইককে। আর নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন, দেবাশিস হালদারকে করা হলো ওএসডি। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নাইককে বদলি। আপাতত এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই, আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই,
আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সি আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্ত রিপোর্টে যা দেখা গিয়েছে তা খুবই উদ্বেগজনক মন্তব্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ নিয়ে রাজ্যের আর্জি খারিজ। আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না, এটা জনস্বার্থ মামলা বললেন প্রধান বিচারপতি। কলকাতা পুলিশ মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ দিয়েছে, বাকি ফুটেজ দিল না কেন প্রশ্ন আইনজীবী ফিরোজ এডুলজির। প্রায় 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, পাল্টা বক্তব্য রাজ্যে। হত্যাকাণ্ডে তদন্তে নির্যাতিতার বাবার বক্তব্যকে বিশেষ গুরুত্বের নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্যাতিতার বাবার যেসব বিষয় তুলেছেন সিবিআই সেগুলি দেখা উচিত বললেন প্রধান বিচারপতি। কর্মক্ষেত্রে মহিলাদের ডিউটি আওয়ার্স নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি সঠিক করতে হবে, আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করতে পারবেন না বললেন প্রধান বিচারপতি। কলকাতা নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ এ বদলি বিনীত গোয়েলকে। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নের সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। মাথা নিচু করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের নাছোড়া আন্দোলনে এটা হয়েছে, শিক্ষক হলে পারতেন না বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শহরের 8 জায়গায় একযোগে ইডি হানা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোম। বালিগঞ্জের ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের বাড়িতেও হানা। ধুরিতেই আর্যিকরের প্রতিবাদ। বারাসতে প্রতিবাদী স্লোগানে আকাশ দখল। এসএফআইয়ের স্বাস্থ্য ভবনের সামনে ঘুরি হাতে প্রতিবাদ জুনিয়র চিকিৎসক সহ সাধারণ মানুষের। সুখেন্দু শেখর রায়কে নিয়ে আরো এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন চার্টের স্কিন প্রবলেমের একটা এক্সপার্ট সলিউশন। চুলকুনি দূর করো, ক্যান্ডিড ব্যবহার করো। এসে গেছে নতুন সানফিস্ট সুপার এগেন মিল্ক বিস্কিট, সুপার কম্বো, সুপার টেস্টি। নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। খবর প্লাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পারমিতা। শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। বিনীত গোয়েলকে সরানো হলো অন্য জায়গায়। নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ এ বদলি বিনীত গোয়েলকে। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। যে খবরে আমরা নজর রেখেছি, কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ এ বদলি বিনীত গোয়েলকে। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। কথা মতোই কাজ। বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে বিকেল 4টের মধ্যে কিন্তু এই পরিবর্তন আনা হবে এবং 4টের আগেই কিন্তু সেই পরিবর্তন। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ এ বদলি বিনীত গোয়েলকে। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ এ বদলি বিনীত গোয়েলকে। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বড় যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মনোজ ভার্মাকে কলকাতার নতুন পুলিশ কমিশনার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মনোজ ভার্মা কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। এবার নতুন পুলিশ কমিশনার হলেন কলকাতার মনোজ ভার্মা। এডিজি এসটিএফ এ বদলি বিনীত গোয়েলকে। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসকদের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরই কিন্তু জানানো হয়েছে যে এই পরিবর্তন আসবে, অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনারের বদলি করা হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে এবং কথা মতোই কাজ। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ এ বদলি বিনীত গোয়েলকে। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তিনি 1998 ব্যাচের আইপিএস অফিসার। তাকে রাজ্য পুলিশের এডিজি পদে নিযুক্ত করা হয়েছিল এবং সেখানে তিনি নিযুক্ত ছিলেন। এর আগে তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। কলকাতা পুলিশেই তিনি ডিসি পদেও ছিলেন। কথা মতোই কিন্তু সিদ্ধান্ত।
কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফে বদলি বিনীত গোয়েলকে। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। একই সঙ্গে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক পদে বদল আনা হয়েছে। কলকাতা সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি পদে। কলকাতা সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি পদে। কলকাতা নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। একই সঙ্গে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক পদে বদল আনা হয়েছে। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি। কলকাতা নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফে বদলি বিনীত গোয়েলকে। এর আগে আমরা দেখেছি আর্জিকর কাণ্ড নিয়ে যতবারই আন্দোলন হয়েছে, প্রায় সমস্ত আন্দোলন থেকেই কিন্তু বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করা হয়েছে এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসকদের যে বৈঠক হয়েছে সেখানেও কিন্তু এই দাবি তুলে ধরা হয়েছিল এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এখানেও পরিবর্তন আসবে এবং কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। সেই মতোই এডিজি এসটিএফে বদলি বিনীত গোয়েলকে। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। ডিসি নর্থ হলেন দীপক সরকার। জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা। কলকাতা নতুন সিপি মনোজ ভার্মা। এডিজি এসটিএফে বদলি বিনীত গোয়েলকে। অভিষেক গুপ্তাকে সিও। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে ডিসি নর্থ হলেন দীপক সরকার। জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা। বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, কথা মতোই কাজ। একদমই দেখো, যেটা দেখো মনোজ ভার্মা তাকে সিপি পদে আনা হল এবং এই কলকাতা পুলিশের সিপি নিয়ে দেখা গেছিল যে ভীষণ রকমের একটা জল্পনা সৃষ্টি হয়েছিল। সেই সমস্ত জল্পনা অবস্থান ঘটিয়ে এডিজি নয় অর্ডার পদে যিনি ছিলেন মনোজ ভার্মা 1998 সালের আইপিএস ব্যাচ, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে নতুন সিপি পদে এবং এডিজি নয় অর্ডার পদে পাঠানো হলো জাভেদ শামীমকে। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে আরো অনেকগুলো কিছু বদল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ডিসি নর্থ তাকে বদল করা হয়েছে, যেখানে ছিলেন অভিষেক গুপ্তা সেখানে দীপক সরকারকে আনা হয়েছে। অভিষেক গুপ্তাকে পাঠানো হলো ব্যাটালিয়নের সেকেন্ড নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে এবং দীপক সরকার তাকে কিন্তু নিয়ে আসা হলো কলকাতা পুলিশের ডিসি নর্থ হিসেবে। পরিবর্তন করে কথা বলো। একদমই দেখো, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ছিলেন দীপক সরকার, তাকে কিন্তু ডিসি নর্থ হিসেবে নিয়ে আসা হয়েছে। এছাড়াও অনেকগুলো বদল করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ডিরেক্টর সিকিউরিটি ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্স থেকে জানমোহন সিংকে সরিয়ে দেওয়া হলো, তাকে পাঠানো হলো আইবিতে, যেটা জাভেদ শামীম ছিলেন এবং জাভেদ শামীমের পদে তাকে নিয়ে আসা হলো নয় অর্ডার করে এডিজি নয় অর্ডার করে ত্রিপুরারি আথার, তাকে পাঠানো হলো এডিজি আইজিপি থেকে ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্সে। এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় বিনীত গোয়েল, যাকে নিয়ে এত সমালোচনার ঝড়, তাকে কিন্তু নিয়ে আসা হল তার বিভিন্ন জায়গায়, অর্থাৎ এডিজি এসটিএফ। তিনি এডিজি এসটিএফ থেকে কিন্তু সিপি কলকাতা পুলিশ হয়েছিলেন এবং তাকে কিন্তু আবার তার পুরনো জায়গায় অর্থাৎ এডিজি এসটিএফ পদে পাঠানো হলো। এবং তিনি যখন এডিজি এসটিএফ ছিলেন তখনই দেখা যায় যে সাপুরজিতে এনকাউন্টারের মতো ঘটনা ঘটে, যেখানে পাঞ্জাবের নটোরিয়াস ক্রিমিনালকে এনকাউন্টার করা হয়েছিল। সেক্ষেত্রে তাকে আবার তার পুরনো জায়গায় পাঠানো হয়েছে, কিন্তু নতুন পদ হিসেবে বা নতুন সিপি হিসেবে কিন্তু মনোজ ভার্মাকে নিয়ে আসা হলো এবং বিকেল 5টা নাগাদ তাকে কিন্তু হ্যান্ড ওভার করা হবে চার্জ সিপি বিনীত গোয়েল। তিনি কিন্তু তার নতুন পদে যিনি রয়েছেন অর্থাৎ মনোজ ভার্মাকে চার্জ হ্যান্ড ওভার করবেন এবং তিনি কিন্তু লালবাজার থেকে বেরিয়ে যাবেন এখনকার মতো এবং তিনি কিন্তু তার পুরনো জায়গায় অর্থাৎ এসটিএফ এর অফিস যেখানে অর্থাৎ সল্ট লেকে, সেখানেই কিন্তু তিনি তার এরপর থেকে কিন্তু সেখানেই তিনি থাকবেন এবং এই আজকের পর থেকে মনোজ ভার্মা কিন্তু সিপি হিসেবে জয়েন করছেন। আপনাদের কিন্তু সার্বিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সঞ্জনা। কলকাতা নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফে বদলি বিনীত গোয়েলকে। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। কলকাতার নতুন সিপি মনোজ ভার্মা। এডিজি এসটিএফে বদলি বিনীত গোয়েলকে। অভিষেক গুপ্তাকে সিও। ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে ডিসি নর্থ হলেন দীপক সরকার। জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা।
শুধুমাত্র যে পুলিশ ডিপার্টমেন্টে বদলি করা হলো, বদল আনা হলো তা কিন্তু নয়। এই ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককেও বদলি করা হলো, তারও কিন্তু পদ পরিবর্তন করা হলো। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে বদলি ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে। ইনস্টিটিউট অফ হেলথের ডিরেক্টর হলেন কৌস্তব নায়েক, স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। স্বাস্থ্য বিভাগের ওএসডি হলেন দেবাশিস হালদার। যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে বদলি ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে। ইনস্টিটিউট অফ হেলথের ডিরেক্টর হলেন কৌস্তব নায়েক, স্বাস্থ্য অধিকর্তা। নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। স্বাস্থ্য বিভাগের ওএসডি হলেন দেবাশিস হালদার। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে বদলি ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে। নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, একদিকে যেমন পুলিশ ডিপার্টমেন্টে রদ বদল করা হলো, সেখানেও যেমন পরিবর্তন আনা হলো, তার পাশাপাশি কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রেও এই পরিবর্তন, কি বলবে? একদমই আরজিকর কাণ্ডে এদেরকে অপসারণ করার দাবি উঠেছিল জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে, এবং গতকালও মুখ্যমন্ত্রীর বাসভবনে যে দীর্ঘক্ষণের বৈঠক হয়, সেই বৈঠকেও এই দাবিগুলোকে নিয়ে আলোচনা করা হয় এবং তারপরে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে পুলিশের পাশাপাশি স্বাস্থ্য বিভাগেও বা স্বাস্থ্য প্রশাসনেও একাধিক রদবদল ঘটবে, এবং তারপর থেকেই জানাই গিয়েছিল যে কোনো মুহূর্তে নোটিফিকেশনটা আসবে এবং কৌস্তব নায়েক, যার বিরুদ্ধে এই ঘটনাটায় অর্থাৎ আরজিকর কাণ্ডে একের পর এক অভিযোগ উঠেছিল, ক্রমাগত অভিযোগে তিনি বিদ্ধ হয়েছেন, তার সরে যাওয়া বা তার অপসারণ কার্যত সময়ের অপেক্ষা। এবং কিছুক্ষণ আগে যে নোটিফিকেশন এসছে সেখানে বলা হয়েছে যে ডিএমই পদে আর থাকছেন না কৌস্তব নায়েক, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। ইনস্টিটিউট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ ডিএমই থেকে কৌস্তব নায়েককে করা হলো স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের ডিরেক্টর। নজর ছিল কিন্তু ডিএইচএস অর্থাৎ সদ্য প্রাক্তন ডিএইচএস দেবাশিস হালদার, তাকেও কিন্তু সরিয়ে দেওয়ার কথা উঠেছিল আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে। দেবাশিস হালদারকে সরিয়ে কিন্তু তাকে স্বাস্থ্য ভবনে ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি, তাকে কিন্তু জনস্বাস্থ্য বিভাগের এই ওএসডি করা হয়েছে এবং এই মুহূর্তে ডিএইচএস সেই পদ সামলাবেন চিকিৎসক স্বপন সোরেন। আমি আরও একবার বলবো, সদ্য প্রাক্তন ডিএইচএস ছিলেন দেবাশিস হালদার, তাকে করে দেওয়া হয়েছে জনস্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ভবনে যে জনস্বাস্থ্য বিভাগ তার ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি, এবং ডিএইচএস পদে আনা হয়েছে চিকিৎসক স্বপন সোরেনকে। এর পাশাপাশি সুপর্ণা দত্ত, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মেডিকেল এডুকেশন স্বাস্থ্য ভবনে, সেই মেডিকেল এডুকেশনের ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি। এবং সুপর্ণা দত্ত একেবারেই যে ডিপার্টমেন্টে ছিলেন তা হলো ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অর্থাৎ এই যে দায়িত্বে সুপর্ণা দত্ত ছিলেন, সুপর্ণা দত্তের জায়গায় কিন্তু সেই দায়িত্ব এবার সামলাবেন হচ্ছে কৌস্তব নায়েক। এবং একটা উল্লেখ্য বিষয় যে এই ডিএমই, সেই ডিএমই পদে কে থাকবেন, সেই ডিএমই পদের যোগ্য নাম কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি এবং সেই নোটিফিকেশন অর্ডারে বলা হয়েছে যে একদম যত দ্রুত সম্ভব সেই ডিএমই পদে নতুনভাবে কে নিযুক্ত হচ্ছেন তাকে কিন্তু তার নাম ঘোষণা করা হবে। এর সঙ্গে একটা কথা বলতে চাইবো যে এই চলতি বছরের শুরুর দিকেই তাকে কিন্তু ডিএইচএস পদে আনা হয়েছিল এবং তারপর থেকে গোটা বিষয়টা কিন্তু খুব একটা যে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা কিন্তু নয়, কিছু ক্ষোভ তাকে নিয়ে বরাবরই ছিল, কিন্তু আরজিকর কাণ্ড সেই ক্ষোভকে যেন আরো অনেকটা বাড়িয়ে দিয়েছিল এবং চিকিৎসকেরা যে দাবিগুলো নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে এখনো পর্যন্ত তারা বসে রয়েছেন আজকে 8 দিন ধরে, সেই দাবিগুলোর মধ্যে কিন্তু এই ডিএমই এবং ডিএইচএস পদ থেকে যারা ছিলেন সদ্য প্রাক্তন হলেন তাদেরকে অপসারণের কথা কিন্তু স্বাস্থ্য ভবনে গিয়ে তারা বলেছিলেন এবং সেই কারণে এই স্বাস্থ্য ভবন অভিযান যেটা আন্দোলনরত চিকিৎসকরা বলছেন এবং এর পাশাপাশি হেলথ সেক্রেটারিকেও তারা সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন, অর্থাৎ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তাকেও কিন্তু সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু গতকালের বৈঠকে সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু সরকারের পক্ষ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একমত হননি। এই প্রসঙ্গে একটা কথা বলার যে ইতিমধ্যেই এই যে বদলির অর্ডার অবশ্যই জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে গেছেন, তারা কিন্তু বেশ অনেকটাই খুশি, কিন্তু তারা এটাও
বলছেন যে তাদের এই 8 দিন ধরে এই অবস্থান বিক্ষোভ একেবারেই ছিল স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের, কারণ তারা বলছেন যে স্বাস্থ্য ভবনের মধ্যে যে রকমভাবে দুর্নীতি ছড়িয়ে গিয়েছে আর সেই দুর্নীতিগ্রস্ত যারা রয়েছেন তাদেরকে যদি সরিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু এই দুর্নীতি আরো অনেকটা বাড়বে। পারমিতা, শান্তকে বলা যেতেই পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বিষয়টা বলেছিলেন যে এই পরিবর্তন আনবেন আন্দোলনকারীদের দাবি মেনে এবং কথা মতোই কাজ, এবং তুমি যেমনটা বললে তাতে কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছে আন্দোলনকারীরা, এটা কি বলা যেতেই পারে? একদম এটা বলা যেতেই পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলতেই হচ্ছে যে আজকে 8 দিনের মধ্যেই একটা জিবি মিটিং কিন্তু করবেন আন্দোলনরত চিকিৎসকরা এবং তারপরে তারা কি নেন সেটা কিন্তু তারা জানিয়ে দেবেন। এখনো পর্যন্ত নিঃসন্দেহে একটা বড় খবর আমরা যেরকমটা জানতে পারছি, আজ অথবা কাল এই দুটো সময়ের মধ্যে কর্মবিরতি পারে। আজ আর কিছুক্ষণের মধ্যে হয়তো সন্ধ্যার মধ্যে বা আগামীকাল সকালবেলার মধ্যে বা বেলার মধ্যে কিন্তু কর্মবিরতি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারমিতা, সেই জায়গায় দাঁড়িয়ে যে জিবি মিটিংটা হচ্ছে সেই জিবি মিটিংয়ে কিন্তু সম্মিলিত একটা সিদ্ধান্ত হবে, তবে প্রাথমিকভাবে আমরা যেরকমটা জানতে পারছি কর্মবিরতি উঠে যাওয়ার জন্য কিন্তু একটা বড় পরিবেশ বা বড় একটা ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে যেহেতু এখনো পর্যন্ত হেলথ সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হয়নি জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে, এবং জুনিয়র চিকিৎসকরা বারবার করে বলছেন যে সন্দীপ ঘোষের সঙ্গে হেলথ সেক্রেটারির যথেষ্ট ভালো একটা যোগাযোগ রয়েছে এবং এই হেলথে এই সিন্ডিকেট বা থ্রেড সিন্ডিকেট বা মৃতদেহ নিয়ে এই যে একটা অভিযোগ উঠেছিল মৃতদেহকে পাচার করে দেওয়া, বর্জ্য পাচার করে দেওয়া, মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংক্রান্ত বেশ কিছু অভিযোগ কিন্তু সামনে এসেছে। সেই অভিযোগে কিন্তু এই দুজন বিদ্ধ হয়ে রয়েছেন। সন্দীপ ঘোষ, তাকে ইতিমধ্যে রেপ অ্যান্ড মার্ডারের কেসে বা আরজি করে দুর্নীতির কেসে সিবিআই গ্রেফতার করে নিয়েছে। আন্দোলনরত চিকিৎসকরা বলছেন যে এই দাবিটাও কিন্তু নিয়ে তারা ভাববেন এবং আগামী দিনেও এই দাবি নিয়ে বা এই বিষয়ে সরকারের সঙ্গে আলোচনায় তারা বসতে চান, তাদের দিক থেকে আলোচনার পথ খোলা রয়েছে এবং তারা বারবার করে গতকাল এটাই বলেছিলেন যে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর মৌখিক প্রতিশ্রুতির পাশাপাশি এই বিষয়টা যখন একেবারে কাজে বাস্তবায়িত হবে তখনই কিন্তু তারা কাজে যোগ দেবেন, কারণ তারাও কর্মবিরতিতে থাকতে চান না, তারাও কাজে যোগ দিতে চান। এবং আজকেও সুপ্রিম কোর্টের যে শুনানি হলো, সুপ্রিম কোর্টের শুনানিতেও কিন্তু যেটা বলা হলো যে একটা আবারও কোথাও একটা নির্দেশ এলো যে তারা কাজে যেন যোগদান করেন। তবে যারা চিকিৎসকদের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন তিনি কিন্তু বলছেন যে চিকিৎসকরা কাজে যোগ দিতে চান, তবে কোথাও গিয়ে মনের মধ্যে তাদের একটা ভয় কাজ করছে। কিন্তু এই যে খবর, একদিকে যেরকম পুলিশ প্রশাসনে একটা বড় বদল, এর পাশাপাশি স্বাস্থ্য প্রশাসনেও কিন্তু একটা বড় বদল হলো। সিপি থেকে শুরু করে ডিসি নর্থ থেকে শুরু করে দুজন স্বাস্থ্য অধিকর্তার বদল থেকে শুরু করে একটা মারাত্মক রকমের রদবদল কিন্তু ঘটলো শুধুমাত্র আরজিকর উপর ভিত্তি করে এবং জুনিয়র চিকিৎসকদের প্রায় 1 মাসেরও বেশি ধরে এই লড়াইয়ের উপর ভিত্তি করে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা সম্মিলিত সিদ্ধান্ত আর কিছুক্ষণের মধ্যেই আসবে, তারপরে কিন্তু আমরা স্পষ্ট হয়ে যাবে বিষয়টা যে কর্মবিরতি কি উঠছে নাকি আরও কিছুদিন এই কর্মবিরতি থাকবে বা অবস্থান বিক্ষোভ থাকবে। তবে নিঃসন্দেহে এখনো পর্যন্ত আমরা যেরকমটা জানতে পারছি স্বাস্থ্য ভবনের অন্দরে বা স্বাস্থ্য ভবনের অন্দরে অর্থাৎ যেখানে চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ করছেন সেখানে কিন্তু খুশির একটা আমেজ। গতকালই যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা তারা স্বাস্থ্য ভবনের অবস্থান মঞ্চে গিয়েছিলেন, যখন প্রেস কনফারেন্স তখনই কিন্তু তারা একে অন্যকে জড়িয়ে ধরে কাজ। একেবারে শান্তিকে বলা যেতেই পারে যে আন্দোলনকারীদের অনেকটাই জয়। আপাতত ধন্যবাদ তোমাকে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে পর্বের জনমত হিন্দুত্ব সাথে কোথাও একটা ধর্মনিরপেক্ষতা অটোমেটিক্যালি আজ পাবো আমি 46 পয়সা, দিল আমাকে 4 আনা, আমি কোনোদিন অংশগ্রহণ করবো না। চোপড়ার ঘটনাটা অস্বীকার করতে পারে একদম সেন্ট্রাল এজেন্সি, সেখানে খুব মর্মান্তিক ঘটনা। রাজ্যপাল আমাদের বিজেপির প্রতিনিধি, সবার প্রতিনিধি। জনমতে আমরা ফোন অন করছি, বলুন। পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে জনমতে অংশ নেওয়ার জন্য বাগুইয়াটি থেকে ফোন করেছে, বর্ধমান থেকে ফোন করেছেন। রাজনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য, উন্নয়ন, রাজ্যের ক্ষমতা, বাংলার ভবিষ্যৎ নিয়ে খোলা মনে কথা বলুন। দেখুন জনমত সন্ধ্যে 7টায় R+ নিউজে। গোটা
এসেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। কথা মতোই কাজ, মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন ঠিক সেই মতোই কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ এ বদলি করা হলো বিনীত গোয়েলকে, ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। মনোজ ভার্মাকে কলকাতার নতুন পুলিশ কমিশনার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মনোজ ভার্মা কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। আজ বিকেলে এই পরিবর্তন আনার কথা ছিল এবং বারবার আন্দোলনকারীদের তরফ থেকে আরজিকর কাণ্ড নিয়ে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করা হয়েছে, বিনীত গোয়েলের অপসারণের দাবি করা হয়েছে এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসকদের বৈঠকের পরে কিন্তু সামনে আসে আন্দোলনকারীদের দাবি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেন যে বিনীত গোয়েলকে বদলি করা হবে, সেই মতোই কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, বলা যেতেই পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল যেমনটা বলেছিলেন সেই কথা মতোই কাজ করে দেখালেন তিনি। হ্যাঁ দেখো, গতকালই মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে আজ বিকেল 4টের মধ্যে এই যে নতুন বদলি অর্ডার, সেই অর্ডারটা হয়ে যাবে এবং দেখা যাচ্ছে পুলিশের যে শীর্ষ আধিকারিকদের বদলি যেমন ভাবে হয়েছে, স্বাস্থ্য ভবনেও তেমন ভাবে বদলি হয়েছে। কিন্তু পুলিশের বদলি অর্ডারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের প্রথম থেকে একটা দাবি ছিল যে সিপির বদল এবং সিপি কে বদল করার বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে যেটা জুড়ে ছিল সেটা হচ্ছে ডিসি নর্থের বদলি বা অপসারণ। এই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটি দাবিকেই মেনে নিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন আজকে বিকেল 4টের মধ্যে এই সংক্রান্ত যে নোটিফিকেশন সেটা হয়ে যাবে। দেখা যাচ্ছে যে মনোজ ভার্মা তাকে নতুন সিপি করা হয়েছে। মনোজ ভার্মার আর বিনীত গোয়েলের জায়গায় মনোজ ভার্মাকে নিয়ে আসা হয়েছে আর বিনীত গোয়েলকে পাঠিয়ে দেওয়া হয়েছে এডিজি এসটিএফ পদে। আমি তোমাকে আরো একবার বলি, মনোজ ভার্মা তাকে এডিজি ল অ্যান্ড অর্ডার এই পদে ছিলেন তিনি, অর্থাৎ এডিজি আইন শৃঙ্খলা পদে ছিলেন। এডিজি আইন শৃঙ্খলা পদ থেকে তাকে সিপি পদে নিয়ে যাওয়া হয়েছে আর এডিজি আইন শৃঙ্খলা পদে নিয়ে আসা হয়েছে জাভেদ সামিমকে। জাভেদ সামিম এডিজি আইবি পদে ছিলেন। এডিজি আইবি পদে নিয়ে যাওয়া হলো জ্ঞানবন্ত সিংকে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বদল যেটা ডিসি নর্থকে নিয়ে প্রশ্ন উঠেছিল, ডিসি নর্থকে সরিয়ে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন। সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তা তাকে বলা যেতে পারে অপেক্ষাকৃত অনেকটাই নিচু পোস্টে নিয়ে যাওয়া, নিচু পোস্ট ইন দ্য সেন্স যে তার গুরুত্ব একটা কম, গুরুত্বহীন পোস্টের পদে তাকে নিয়ে যাওয়া হলো। কমান্ড্যান্ট অফিসার ইএফআর সেকেন্ড ব্যাটালিয়নে তাকে পাঠানো হলো। আর অভিষেক গুপ্তার জায়গায় ডিসি নর্থ পদে নিয়ে আসা হলো শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি ডিসি ইস্ট পদে থাকা দীপক সরকারকে। ফলে পুলিশের এই যে বদল, সেই বদলটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমাকে আরেকটা জিনিস বলে রাখি যে মনোজ ভার্মা তিনি যে সিপি পদে আসলেন, এই মনোজ ভার্মা 1998 ব্যাচের একজন আইপিএস অফিসার। তিনি অতীতে আমরা দেখেছি যে জঙ্গলমহল যখন অশান্ত ছিল, যখন এই সরকার আসার আগেকার সরকার বাম আমল চলছিল, সেই সময় মনোজ ভার্মা জঙ্গলমহলের দায়িত্বে ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সেখানে। এছাড়া তিনি পাহাড়ে একটা সময় এডিজি নর্থ বেঙ্গল এই দায়িত্ব সামলেছেন। এখন এই মুহূর্তে তিনি যে পদে ছিলেন সেটা হচ্ছে এডিজি আইন শৃঙ্খলা পদ এবং তার সঙ্গে সঙ্গে এডিজি সিকিউরিটি এই পদেও তিনি কিন্তু বেশ কিছুদিন কাজ করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ একজন আইপিএস অফিসার বলা যেতে পারে। নর্মালি যেটাকে বলা হয় যে সিপি ডিজির পরে রাজ্যের পুলিশের যে হায়ারার্কি আছে তাতে ডিজির পরের যে পোস্টটা সেটাকে বলা হয় এডিজি এলো। এই পোস্ট এডিজি এলো মানে এডিজি ল অ্যান্ড অর্ডার বা এডিজি আইন শৃঙ্খলা, সেই পদে কার্যভার সামলেছেন মনোজ ভার্মা। তাকে কলকাতার সিপি পদে নিয়ে আসা হলো এবং কোন সময় না, যে সময় আন্দোলনকারীদের দাবি মেনে আন্দোলনকারীদের চাপে পড়ে রাজ্য সরকারকে বাধ্য হতে হয় কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দিতে। এর আগে এইভাবে কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া কোনো একটা সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে আসার দাবিকে সামনে রেখে আমরা সেটা দেখেছিলাম প্রসূন মুখোপাধ্যায়কে যখন সরিয়ে দেওয়া হয়েছিল রিজানুর রহমানের কেসের সময়। কিন্তু তারপরে আর এ ধরনের কোনো বদল হয়নি। এক্ষেত্রে কিন্তু সেই একই ধারা বজায় রেখে বলা যেতে পারে যে এইভাবে কলকাতার সিপি কে সরিয়ে দেওয়া হলো এবং বিনীত গোয়েল, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিনীত গোয়েল তার পদের সঙ্গে মর্যাদা রেখে কোনো জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে এবং সেই হিসেবেই তাকে এই পদে নিয়ে আসা হয়েছে। অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বদল এই মুহূর্তে বলা যেতে পারে। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি প্রায় সবকিছুই মানা হয়েছে,
সেই মেনে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আজকে এই নোটিফিকেশন ইতিমধ্যেই জারি করা হয়ে গেছে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। কি, কেন, কিসের জন্য ঘটল ঘটনা, নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা? নাটকে নয়, চিৎকারে নয়, চেঁচামেচিতে নয়, ঝগড়ায় নয়, থাকছি শুধুমাত্র খবরে। সব প্রশ্নের উত্তর পাবেন ঝটপট, হয়ে যাবেন আপনি আপডেট চটপট। তাই বলি আর নয় দেরি। হোয়াটসঅ্যাপের আপডেটসে গিয়ে চ্যানেলে সার্চ করুন আর+ নিউজ আর যুক্ত হয়ে যান। বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। আর+ নিউজ এখন আপনার হাতের মুঠোয়, যেখানে খুশি যখন খুশি আপনার মোবাইল ফোনে আমরা আছি। প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আর+ নিউজ অ্যাপ। জানতে থাকুন, লাইভে থাকুন, সব খবর সরাসরি। আর+ নিউজ, সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। মঙ্গলবার সকাল 10:56 সুপ্রিম কোর্টে শুরু হয় আরজিকর কাণ্ডের তৃতীয় দফার হাই ভোল্টেজ শুনানি।
সিবিআই নতুন স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় প্রধান বিচারপতির বেঞ্চে। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে সিবিআইয়ের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। অন্যদিকে নির্যাতিতার বাবার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় শুনানিতে লাইভ স্ট্রিম নিয়ে নাটকীয় মোড়। হামলা এবং ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে আইনজীবীদের। অভিযোগ তুলে লাইভ স্ট্রিমিং এ আপত্তি জানায় রাজ্যের আইনজীবী। প্রথমে রাজ্যের আইনজীবীর এই আর্জিতে রাজি হলেও কিছুক্ষণ পর এই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা জনস্বার্থ মামলা, তাই সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না। সিবিআই এর রিপোর্টে যা রয়েছে খুবই উদ্বেগের। সিবিআই এর তদন্ত ঘুমিয়ে যায়নি, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তদন্ত। এই পর্যায়ে রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়ার ক্ষতি হতে পারে। তবে ময়না তদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা, ময়না তদন্তের পদ্ধতি মানা হয়েছে কিনা, তথ্য প্রমাণ নষ্ট সহ পুরো বিষয়টি রিপোর্টে উঠে এসেছে। সিবিআই এর রিপোর্ট পড়ে বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কতক্ষণে সিসিটিভি ফুটেজ সিবিআই এর হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। এ নিয়ে শীর্ষ আদালতে সম্মুখ সমরে নামে রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই বলে মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছিল। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন 7 থেকে 8 ঘন্টার ফুটেজের কথা। অন্যদিকে শুনানি চলাকালীন রাজ্য জানায় আরজি করে আগে 37টি সিসি ক্যামেরা ছিল, আরও 415টি বসানো হবে। তাতেও ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রধান বিচারপতি, বলেন এটা এখন বলছেন। সুপ্রিম কোর্ট জানায় আরজি করে খুন এবং ধর্ষণের দিন অকুস্থলে কারা ছিলেন সেই সব নাম জমা দিতে পারবেন জুনিয়র ডাক্তাররা। তদন্তের স্বার্থেই বিষয়গুলো নিয়ে সিবিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। উইকিপিডিয়া থেকে নির্যাতিতার নাম ও মুছে ফেলার নির্দেশ মঙ্গলবার আরও একবার দেন প্রধান বিচারপতি। রাজ্যের সরকারি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা, অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে তুলোধনা করলেন প্রধান বিচারপতি। তার প্রশ্ন, 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে নিরাপত্তার আশা করেন? যেখানে ডাক্তাররা 36 ঘন্টা ডিউটি করেন সেখানে এমন নিরাপত্তা? কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে 19শে অগস্ট রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা ঠিক করতে বলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রাজ্যকে বলেন, আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করবেন না। বিমান চালক, সেনাতে অনেক মহিলা কাজ করেন, তবে এই বিজ্ঞপ্তি কেন? এরপরই রাজ্য জানায় বিজ্ঞপ্তিতে আপত্তি থাকা অংশ মুছে ফেলা হবে। চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী করুণা নন্দী সুপ্রিম কোর্টে বলেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে বলে বলা হয়েছে। এই অভিযোগ ঠিক নয়। সিনিয়র ডাক্তাররা তো কাজ করছেন। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় শুনানি চলাকালীন এক আইনজীবীকে ধমক দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয় দেখছি। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না। এটা আমাদের কাজ নয়। জট কাটাতে সোমবার সন্ধ্যায় শেষ চেষ্টা করা হলো কালীঘাটে। অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক সেরে 6 ঘন্টা পর বের হন জুনিয়র ডাক্তাররা। বেরিয়ে তারা জানান 5 দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে, কিছু বিষয়ে মতের মিল হয়নি। স্বাস্থ্য ভবনের সামনে শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলল উচ্ছ্বাস। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হলো বহু প্রতীক্ষিত বৈঠক। প্রায় 1.5 ঘন্টা বৈঠক। লেখা হলো বৈঠকের কার্য বিবরণী। সই করলেন আন্দোলনকারী 42 জন জুনিয়র ডাক্তার। রাজ্যের তরফে সই করলেন মুখ্য সচিব। বৈঠক সফল। বৈঠক শেষে বললেন দুপক্ষই, কালীঘাটের বৈঠকে বিস্তারিত আলোচনায় উভয় পক্ষই খুশি। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবির মধ্যে 4 দফা মানল রাজ্য সরকার। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্তা, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়কে বদল করা হবে। মানুষের স্বার্থে এরা কাজে ফেরা উচিত জুনিয়র ডাক্তারদের। বৈঠক শেষে ফের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বৈঠক থেকে জুনিয়র ডাক্তারদের 5 দফার মধ্যে 4 দফা দাবি মেনে নিয়ে রদবদলের সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী। এরপরও লাগাতার ধর্ণা অবস্থান চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাদের বক্তব্য, এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়,
মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলে তবেই উঠবে কর্মবিরতি। 38 দিন পর এটা আমাদের জয়। এই আন্দোলন বাংলার 10 কোটি মানুষের আন্দোলন ছিল। এই আন্দোলনের জেরে ভয় পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে গেলেন। তবে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, যেমন পুলিশ প্রশাসনের তরফে ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা, যেসব ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হচ্ছে, প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরজিকরের দুর্নীতি মামলায় তদন্তে এবার তৎপর ইডি। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের 8 জায়গায় হানা দেয় ইডি আধিকারিকেরা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার ঠিকানায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল। সুদীপ্ত শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, পাশাপাশি আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তিনি। সুদীপ্ত রায়ের হুগলির একটি বাংলোতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি প্রতিনিধি দল। হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে থাকা সুদীপ্ত রায়ের ওই বাংলোতে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। এই বাংলোয় কারা কারা আসতেন তা খতিয়ে দেখা হয়। স্থানীয়দের দাবি, এই বাংলোয় বিশেষ দিনে প্রচুর ভিআইপি আসতেন, চলত পার্টিও। উত্তর কলকাতায় সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি হানার পাশাপাশি দক্ষিণ কলকাতায় পৌঁছে যায় ইডির অপর একটি প্রতিনিধি দল। তারা যান বালিগঞ্জ সার্কুলার রোডের সন্দীপ জৈনের বাড়ি এবং অফিসে। এই সন্দীপ জৈন আরজিকর মেডিকেল কলেজে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতেন। সেই সূত্র ধরেই তদন্তে নামে ইডি। বর্ধমান মেডিকেল কলেজে কর্তব্যরত এক নার্সিং স্টাফকে মারমুখী অবস্থা, হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনার জেরে আতঙ্কিত ওই নার্সিং স্টাফ অন্যান্য নার্স ডাক্তারদের পাশাপাশি পুলিশে খবর দেন। নার্সের অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করে পুলিশ। ফের জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। মঙ্গলবার ভোর থেকে ফের জল ছাড়ে ডিভিসি। মাইথন জলাধার থেকে 1 লক্ষ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে 49,500 কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে নতুন করে বাড়ছে আশঙ্কা। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাদ্রের শেষ দিনে পূজিতা হন শিল্প ও কর্মের দেবতা বিশ্বকর্মা। আজ বিশ্বকর্মা পুজো। রাজ্য জুড়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, কারখানা থেকে শুরু করে অফিসে পূজিত হচ্ছেন বিশ্বকর্মাদেব। হোমযজ্ঞের মাধ্যমে চলছে শিল্প দেবতার আরাধনা। আর এই বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির কাছে দুর্গাপুজোর ঘণ্টা বেজে গেল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। ঘটল ঘটনা, নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা? নাটকে নয়, চিৎকারে নয়, চেঁচামেচিতে নয়, ঝগড়ায় নয়, থাকছি শুধুমাত্র খবরে। সব প্রশ্নের উত্তর পাবেন ঝটপট, হয়ে যাবেন আপনি আপডেট চটপট। তাই বলি, আর নয় দেরি। হোয়াটসঅ্যাপের আপডেটসে গিয়ে চ্যানেলে সার্চ করুন RPLUSNEWS আর যুক্ত হয়ে যান RPLUSNEWS হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে। RPLUSNEWS ফলো করতে QR কোড স্ক্যান করুন। RPLUSNEWS, সবার আগে, সবার পাশে। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন RPLUSNEWS, সবার আগে, সবার পাশে। RPLUSNEWS এখন আপনার হাতের মুঠোয়। যেখানে খুশি, যখন খুশি, আপনার মোবাইল ফোনে আমরা আছি।
প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন RPLUSNEWS অ্যাপ। জানতে থাকুন, লাইভে থাকুন, সব খবর সরাসরি। RPLUSNEWS, সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য আজ সুপ্রিম কোর্টের শুনানিও ছিল। তাহলে প্রশ্ন উঠছে, এবারে কি কর্মবিরতি উঠবে? কর্মবিরতি কি তুলে দেবেন জুনিয়র ডাক্তাররা? সেই প্রশ্ন নিয়েই আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি পৌঁছে যাব স্বাস্থ্য ভবনে, যেখানে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান রয়েছে। নাজিয়া, যেমনি কথা তেমনি কাজ। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে স্বাস্থ্য অধিকর্তা এবং তার সঙ্গে পুলিশ অধিকর্তাদের সরিয়ে দেওয়া হবে, তেমনটাই কিন্তু তিনি করেছেন। সুপ্রিম কোর্টের যে শুনানি তাতেও কিন্তু জুনিয়র চিকিৎসকরা বলছেন যে সেটা অত্যন্ত সন্তোষজনক। তাহলে কি কর্মবিরতি উঠছে? একেবারে যেমন কথা তেমনি কাজ কিন্তু করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকালকে 2 ঘন্টারও বেশি বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের এবং তারপর কার্যবিবরণী লেখা হয়, অর্থাৎ মিনিটস লেখা হয় এবং প্রায় 11:15 নাগাদ জুনিয়র ডাক্তাররা কালীঘাটের বাড়ি থেকে বের হন। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে দাবিগুলো মুখ্যমন্ত্রী বলেছেন পূরণ করবেন, সেই দাবিগুলো কার্যকর হওয়ার পরে কিন্তু এই কর্মবিরতি কিন্তু উঠবে, এমনটা কিন্তু জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন অব্যাহত। তবে গতকালকে যে বৈঠক এবং যে বৈঠকে 5 দফা দাবি রাখা হয়েছিল এবং সেই 5 দফা দাবিকে ঘিরে 5 দফা দাবির মধ্যে 4 দফা দাবি কিন্তু মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে যেমন সিপি বদল হয়েছে তেমনই কিন্তু স্বাস্থ্য অধিকর্তাদের 2 জন বদল হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা জিজ্ঞেস করব যে দাবিগুলো করা হয়েছিল, যেমন সিপি বদল করতে হবে, সিপির অপসারণ করতে হবে, পাশাপাশি 2 স্বাস্থ্য কর্তারা অপসারণ করতে হবে, তো সেই দাবিগুলো কিন্তু পূরণ হচ্ছে। এবার কি বলবেন আপনারা? আমাদের দাবিগুলো পূরণ হোক, আমরা এটাই চাই এবং আমরা আমাদের যে সব থেকে উপরে যে দাবিটা, যে তিলোত্তমা বিচার পাক, সুপ্রিম কোর্টে সঠিক বিচার হয়ে তিলোত্তমা বিচার পাক, সেটাই আমাদের সব থেকে প্রথম যে 5টা দফা দাবি, সেই দাবিটা আমাদের পূরণ হোক, ভালোভাবে পূরণ হোক, সেখানেই আমাদের জয়, সেখানেই আমরা জয়ী হব। কি কর্মবিরতি? দেখুন, কর্মবিরতির কথা কালকে যখন মাননীয়ার সাথে ডিসকাশন হয়েছে, তারপরে আমাদের যে লিডাররা, আমাদের প্রতিনিধিরা গেছিলেন, তারা বলেছিলেন যে কর্মবিরতির ব্যাপারে কোনো ডিসকাশন তখন হয়নি। এরপর যদি আমাদের লিডাররা ডিসকাশন করে যেটা জানাবেন সেটাই আমরা মাথা পেতে নেব। সিপি বদল হয়েছে এবং তার সঙ্গে 2 জন স্বাস্থ্য অধিকর্তাকেও অপসারণ করা হয়েছে, কি বলবেন? দাবি ছিল তো আপনাদের, সেই দাবি পূরণ হয়েছে কিছুটা। আপনাদের তরফ থেকে দাবি করা হয়েছিল স্বাস্থ্য 2 অধিকর্তাকে অপসারণ করতে হবে, সিপিকে অপসারণ করতে হবে, সেটা কিন্তু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কি বলবেন, এখন কি আপনারা খুশি? ট্রান্সফার করা হয়েছে আর টেকনিক্যালি ওনাকে নাজিয়া, যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে আমি কিন্তু দেখতে পাচ্ছি তুমি কথা বলছো, অবশ্যই তারা খানিকটা হলেও যে বিচার সঠিক পথে যাচ্ছে এমনটা তারা বলেছেন, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে জুনিয়র চিকিৎসকরা কিন্তু তারা রীতিমতো স্লোগান তুলছেন। কি সেই স্লোগান আমরা একটু শুনতে চাইবো। আমি শোনাবো সেই স্লোগান, তার সঙ্গে সঙ্গে জুনিয়র চিকিৎসক যারা আছেন তাদের মতামতও জানবো, তার কারণ এই যে 5 দফা
দফা দাবি ছিল, সেই 5 দফা দাবির মধ্যে কিন্তু 4 দফা দাবি পূরণ হয়েছে। সিপি অপসারণ হয়েছে, সিপিকে অন্য পদে দিয়েছে সেটা আলাদা ম্যাটার, কিন্তু সিপির অপসারণ হয়েছে। কি বলবেন, তাতে কি খুশি? হ্যাঁ, এতে আমরা খুবই খুশি হয়েছি। আমাদের এটা 5টা দাবির মধ্যে একটা দাবি ছিল সিপি এবং ডিএমই এবং ডিএইচএস এর এদের অপসারণ। তাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অবভিয়াস কারণে ডিএইচএসকে সরানো যায়নি, বাট ডিএমই এবং সিপি এবং ডিসি নট এদেরকে সরানো হয়েছে এবং এতে আমরা খুব খুশি। একেবারে কিছুটা হলেও কিন্তু তারা আনন্দিত, তার কারণ দাবি কিছুটা পূরণ হয়েছে। আমি দেখাবার চেষ্টা করবো যে এখানে আন্দোলনরত যারা চিকিৎসক আছেন তারা কিন্তু এখনো স্লোগানিং করে যাচ্ছেন, এখনো বিচারের দাবি তাদের মধ্যে। স্লোগান তুলছেন যে ধরা পড়েছে, তাহলে এবারে কর্মবিরতির প্রসঙ্গে তারা কি বলছেন? আরো যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভবপর হয়, কি বলতে চাইছেন তারা? একেবারেই আমরা কিন্তু সেই প্রশ্ন নিয়ে যাব। কর্মবিরতি চলছে, এরপরে কি কর্মবিরতি উঠবে? কি বলছেন? কর্মবিরতি এখন তো তোলা হবে না। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলবো যারা আছেন এখানে। কর্মবিরতি চলছে এখনো পর্যন্ত, কর্মবিরতি চলছে, কিন্তু দাবি কিছুটা হলেও পূরণ হতে শুরু করেছে। এবার কি কর্মবিরতি উঠবে? ঠিকঠাক যদি বিচার পাই আমরা, তাহলে কর্মবিরতি উঠবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু বৈঠক শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা এবং তারা অনেকেই কিন্তু এই কর্মবিরতি তুলতে চান। বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং বিচার পাওয়ার পরে এমনটা কিন্তু অনেকেই জানাচ্ছেন। তবে গতকালকে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় এবং তারপরে যে সিদ্ধান্ত নেওয়া হয় এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে 4 দফা দাবি মেনে নেওয়া হয়েছে, 5 দফার জায়গায় 4 দফা দাবি কিন্তু পূরণ করার কথা বলা হয়েছিল কালকের বৈঠকে। সেই দাবিগুলো কিন্তু পূরণ হতে শুরু করেছে, অর্থাৎ সিপির বদল যেমন অপসারণ হয়েছে, তেমনই কিন্তু 2 স্বাস্থ্য অধিকর্তারও কিন্তু অপসারণ হয়েছে এবং এই দাবি পূরণ হতে শুরু করেছে। এবার কর্মবিরতি হয়তো উঠতে পারে, কিন্তু এই নিয়ে জিবি মিটিং করবেন জুনিয়র ডাক্তাররা এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে এ বিষয়ে কি করা হবে বা কর্মবিরতি উঠবে কিনা, সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। অবশ্যই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তরফ থেকে বারবার আবেদন জানানো হয়েছে যে এই কর্মবিরতি যেন তারা তুলে নেন, তার কারণ তাদের এই কর্মবিরতিতে ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের এবং তাই কর্মবিরতি যেন তুলে নেওয়া হয়, তার আবেদন জানানো হয়। গতকালকের মিটিংয়েও কিন্তু সেই আবেদন জানানো হয়েছিল। এবার জুনিয়র চিকিৎসকেরা তারা আগেই জানিয়েছিলেন যে, আমি ছবিটা দেখাবো, জুনিয়র চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন যে তারা কর্মবিরতি তুলবেন। এই যে দাবিগুলো পূরণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো কার্যকর হলেই কিন্তু তারা কর্মবিরতি তুলবেন, অর্থাৎ সেই দাবিগুলো কিন্তু পূরণ হতে শুরু করেছে। তাই কর্মবিরতি নিয়ে তারা কিন্তু নিজেদের মধ্যে ইতিমধ্যেই মিটিং করতে শুরু করেছেন। জিবি বৈঠক তারা করবেন এবং তারপরে হয়তো সিদ্ধান্ত নেবেন যে কর্মবিরতি উঠছে কিনা। একদমই তাই রাজিয়া, ধন্যবাদ তোমাকে, কারণ এই জুনিয়র ডাক্তাররা কিন্তু গতকালই যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু জানিয়েছিলেন কর্মবিরতি নিয়ে তাদের সিদ্ধান্ত তারা জানাবেন না।
সুপ্রিম কোর্টে আরজিকর মামলার ফের ভৎসনার মুখে রাজ্য সরকার। শুনানি সরাসরি সম্প্রচার বন্ধের আর্জি জানান কপিল সিব্বল। তার সওয়াল খারিজ করেন প্রধান বিচারপতি। সিবিআইকে নির্দেশ দেওয়া হয় নির্যাতিতার বাবার দেওয়া চিঠি ভালোভাবে খুঁটিয়ে দেখতে, থাকতে পারে অনেক ক্লু। এর সঙ্গে এদিন প্রধান বিচারপতি বলেন সিবিআই রিপোর্টে যা লিখেছে তা উদ্বেগজনক। লাইভ স্ট্রিমিং এই একটা শর্ত, যার জন্য বারে বারেই ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। দীর্ঘ টালবাহানা, দীর্ঘ চিঠি আদান প্রদান পর্বের পর অবশেষে সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রায় 2 ঘন্টার বৈঠক চলে দুই তরফের মধ্যে। টিমটা বেরিয়ে গেল, ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস আমরাও যতটা পেরেছি, ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল, আমরা সেটা রাখতে দিয়েছি। আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম। এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রাখেন। 5 দফা দাবি নিয়ে আমরা ডিটেলস, আমাদের যে দাবি, কেন আমরা এই দাবি করছি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখি। আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি নিয়ে আলোচনার জন্য এবারেও মানা হয়নি লাইভ স্ট্রিমিং এর পদ্ধতি। প্রশ্ন, কেন হলো না লাইভ স্ট্রিমিং? কারণ মামলা চলছে সুপ্রিম কোর্টে। গত কয়েক দিনের রাজ্য রাজনীতিতে আলোচনায় ছিল সরাসরি সম্প্রচার। মঙ্গলবার এই শুনানিতে উঠল সেই সরাসরি সম্প্রচারের প্রসঙ্গ। কপিল সিব্বল রাজ্যের আইনজীবী। আরজিকর মামলা একটি সংবেদনশীল মামলা, লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক। মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। অ্যাসিড হামলা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাদের। বলা হচ্ছে আমরা নাকি কোর্টে হাসাহাসি করছে। ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি। লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না। এটা একটা জনস্বার্থ মামলা, আইনজীবীদের নিরাপত্তার বিষয়টি আদালত খতিয়ে দেখবে। সুপ্রিম কোর্ট ও সিবিআই এর ওপর পুরো ভরসা রয়েছে বলে সোমবারই জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না। শোনেনি আমাদের কথা, আপনারা বলেছেন? হ্যাঁ, এবং সেটাই বলছে যে ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয়। তাহলে কতটা চাপ দিয়েছিল আপনাদের? 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে, 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করবো? সুপ্রিম কোর্টের উপর আমাদের 100% ভরসা আছে এবং সিবিআই এর উপর ভরসা আছে। আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো। মঙ্গলবার শীর্ষ আদালতে সিবিআই কে দেওয়া নির্যাতিতার বাবা মার চিঠির কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 12 সেপ্টেম্বর সিবিআই কে চিঠি দেন নির্যাতিতার বাবা মা। বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুক সিবিআই। বাবার চিঠিতে গুরুত্বপূর্ণ ক্লু রয়েছে। এদিন সিবিআই এর জমা দেওয়া দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে খুশি শীর্ষ আদালত। জানানো হয় আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এই রিপোর্টে। তবে রিপোর্টে যা উল্লেখ রয়েছে তা বেশ উদ্বেগজনক বলেই জানান প্রধান বিচারপতি। জানতে চাওয়া হয় চার্জশিট দিতে কতদিন সময় লাগবে। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, RPLUS নিউজ। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন চার্ট স্কিন প্রবলেমের একটা এক্সপার্ট সলিউশন। চুলকুনি দূর করো, ক্যান্ডিড ব্যবহার করো। এসে গেছে নতুন সানফিস্ট সুপার এগেন মিল্ক বিস্কিট, সুপার কম্বো, সুপার টেস্টি।
আজকের পর্বের জনমত হিন্দুত্ব সাথে কোথাও একটা ধর্মনিরপেক্ষতা অটোমেটিক্যালি আজ পাবো আমি 46 পয়সা, দিল আমাকে 4 আনা। আমি কোনোদিন অংশগ্রহণ করবো না। চোপড়ার ঘটনাটা অস্বীকার করতে পারে একদম সেন্ট্রাল এজেন্সি সেখানে আমরা ফোন অন করছি, বলুন। পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে জনমতে অংশ নেওয়ার জন্য বাগুইয়াটি থেকে ফোন করেছে, বর্ধমান থেকে ফোন করেছেন। রাজনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য, উন্নয়ন, রাজ্যের ক্ষমতা, বাংলার ভবিষ্যৎ নিয়ে খোলা মনে কথা বলুন। দেখুন জনমত সন্ধ্যে 7টায় আর+ নিউজে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। কলকাতা ছাড়িয়ে নগরের সীমানা অনেক দূর। মিটিং, মিছিল, মৌলালি, কলেজ স্কোয়ার, কালীঘাট, গঙ্গার ঘাট, খেলার মাঠ, ময়দান, হাওড়া ব্রিজ ধরে শিলিগুড়ি কিংবা দুর্গাপুর, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, নগর দর্পণ, আর+ নিউজে শহরের রোজ নামচা প্রতিদিন। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্তের রিপোর্টে যা দেখা গিয়েছে তা খুবই উদ্বেগজনক মন্তব্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ নিয়ে রাজ্যের আর্জি খারিজ। আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না, এটা জনস্বার্থ মামলা বললেন প্রধান বিচারপতি। কলকাতা পুলিশ মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ দিয়েছে, বাকি ফুটেজ দিল না কেন? প্রশ্ন আইনজীবী ফিরোজ এডুলজির। প্রায় 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, পাল্টা বক্তব্য রাজ্যে। হত্যাকাণ্ডে তদন্তে নির্যাতিতার বাবার বক্তব্যকে বিশেষ গুরুত্বের নির্দেশ। সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা শেষ সব বিষয় তুলেছেন, সিবিআই সেগুলি দেখা উচিত বললেন প্রধান বিচারপতি। কর্মক্ষেত্রে মহিলাদের ডিউটি আওয়ার্স নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি সঠিক করতে হবে, আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করতে পারবেন না বললেন প্রধান বিচারপতি। কলকাতা নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ এ বদলে বিনীত গোয়েলকে। ইএফআর 2nd ব্যাটালিয়নের সিও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। রাজ্য স্বাস্থ্য প্রশাসনে একগুচ্ছ রদবদল। শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নাইকে বদলি। নতুন স্বাস্থ্য অধিকর্তা করা হলো স্বপন সোরেনকে। ওএসডি স্বাস্থ্য দেবাশিস হালদার। মাথা নিচু করে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের নাছোড় আন্দোলন এটা হয়েছে, শিক্ষক পারতেন না বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শহরের 8 জায়গায় একযোগে ইডি হানা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোম। বালিগঞ্জের ওষুধ ব্যবসায়ী সন্দীপ জাইনের বাড়িতেও হানা। ঘুরিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ। বারাসতে প্রতিবাদী স্লোগানে আকাশ দখল এসএফআই এর। স্বাস্থ্য ভবনের সামনেও ঘুরি হাতে প্রতিবাদ জুনিয়র চিকিৎসক সহ সাধারণ মানুষের। সুকেন্দু শেখর রায়কে নিয়ে আরো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। দলীয় মুখপাত্র জাগো বাংলার সম্পাদক পদ থেকে ইস্তফা সুকেন্দু শেখরের। সোমবারে ইস্তফার কথা ঘোষণা তৃণমূল সাংসদের।
17 বছর পর আন্দোলনে বদল হলো সিপি। সুপ্রিম শুনানি কোন পথে? সিবিআই তদন্তে বিপদে কারা? দেখুন বাংলা জানতে চাই, সঙ্গে লাইভ ঋতব্রত, রাত 9টায়। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন চার্ট স্কিন প্রবলেমের একটা এক্সপার্ট সলিউশন। চুলকুনি দূর করো, ক্যান্ডিড ব্যবহার করো। এসে গেছে নতুন সানফিস্ট সুপার এগেন মিল্ক বিস্কিট, সুপার কম্বো, সুপার টেস্টি। নমস্কার, আপনারা দেখছেন RPLUS নিউজ। খবর প্লাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পারমিতা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বৃষ্টি থেমেছে, তবে দামোদরে লাল সতর্কতা জারি ডিভিসির। ডুবতে চলেছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের একাংশ। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সতর্ক করেন। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও কমছে না বিপদ। বর্ষার শেষ পর্যায়ে নদী, খাল, বিল প্রায় ভর্তি। কোপাই নদীর জল ঢুকেছে বোলপুরে, কঙ্কালীতলায়। বল্লাপুরের কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হলো ঠিবা অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম। কীর্ণাহার থানার বলরামপুর ও ডোমপাড়ার কাছে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হলো একাধিক গ্রাম। অন্যদিকে নদীর জলমগ্ন রাস্তাঘাট, সমস্যায় সাধারণ মানুষ। দেখতে পাচ্ছেন বাঁধ ভেঙে ঢুকছে জল, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন জলের তলায় চাষের জমি, একেবারে যে নাগারে বৃষ্টি হয়েছিল এবং তারপর জল ছাড়া হয়েছে, তার ফলে চাষের জমি সেগুলো কিন্তু একেবারে জলমগ্ন। জল ছাড়লো মাইথন, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। জল ছাড়লো দুর্গাপুর ব্যারেজ, সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জলের তলায় কঙ্কালীতলা, জল জমে আছে রাস্তাঘাটে। মানুষের স্বার্থে চারিদিকে বন্যা হচ্ছে। আমার কাছে খবর আছে হুগলিতে খানাকুলে 35 জন মানুষ ট্র্যাপড হয়ে আছে। তাদের আগে বেরোতে বলা হয়েছিল, তারা বেরোতে পারেনি, কিন্তু জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিভিসি, পাঞ্চেত এবং তেনুঘাট। মিটিং শেষ হওয়ার পরেও আমি হেমন্ত সোরেনের সাথে 3 বার কথা বলেছি, তাকে আমি বারবার রিকোয়েস্ট করেছি, কিন্তু আমি জানি না তারা কি করবে, কারণ ইতিমধ্যে যে জল ছেড়েছেন তাতে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা অনেকটাই এফেক্টেড হয়েছে। হাওড়া, আমি নিজে যে বাড়ির আদিগঙ্গার সামনে থাকি, আমি দেখতে গিয়েছিলাম কি অবস্থা জলের। আমি এতটা জল আসতে কোনোদিনও দেখিনি, কারণ আমাদের গোলাটা হচ্ছে সবচেয়ে উঁচু, আমাদের এই জায়গাটা। আমরা সিঁড়ি বানিয়ে দিয়েছিলাম, প্রায় 14-15টা সিঁড়ি ছিল, একদম পুরো ভরাট হতে আর 5টা সিঁড়ি মাত্র বাকি আছে। এরপর যদি আবার জল ওরা রাত্রে ছেড়ে দেয় বারণ করা সত্ত্বেও, তাহলে কিন্তু বন্যাকে আটকানো যাবে না। ওরা বলছে তাহলে আমাদের এখানে বন্যা হবে। আমরা তোমাদের এখানে বন্যা হবে বলে তুমি আর একটা রাজ্যকে তো ভাসাতে পারো না। আমাদের না জানিয়েই সকালে প্রায় 80-90 হাজার কিউসেক ওয়াটার ছেড়ে দিয়েছে। ফলে একেতে 3-4 দিন কন্টিনিউয়াস বৃষ্টি, এমনিতেই গঙ্গাগুলো, আমাদের নদীগুলো ওভারফ্লো, ড্যামগুলো ওভারফ্লো ছিল, তার মধ্যে এই জলে আস্তে আস্তে কাল সকালে বিকেলে পৌঁছবে। আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান, এবং আপনাদের থ্রুতে বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে ডিএম, এসপি, অ্যাডিশনাল ডিএম, অ্যাডিশনাল এসপি, এসডিও যারাই আছেন সবাইকে বলবো যে ইমিডিয়েট দেখে নাও, কারণ কালকে কিন্তু অনেক জল ঢুকবে। এই জলের উপর যদি আবার জল আসে, আমার এমনিতেই চিন্তা আছে 35 জনকে কি করে উদ্ধার করব আমরা। আর এখন রাত হয়ে গেছে, জলের কারেন্ট এতটাই, কেউ যে উদ্ধার করতে যাবে তার উপায় নেই, কারণ যে উদ্ধার করতে যাবে সে বোটও তলিয়ে চলে যাবে, এমন অবস্থা। তো ওখানে আমরা এনডিআরএফ টিম পাঠাচ্ছি সকালে, এবং এসডিআরএফ টিমটাও আমরা পাঠাচ্ছি সাউথ 24 পরগনায়। সুতরাং আমরা প্রত্যেকে অ্যালার্ট আছি। বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথেও আমার কথা হয়েছে, সিএস নিজে মনিটরিং করছেন 24x7। টানা বৃষ্টিতে বীরভূমে কুঁয়ে নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে পড়েছে 15টি গ্রাম।
বীরভূমের ইলামবাজার ও পারুয়ের মাঝে শাল নদীর সেতু পারাপার করতে গিয়ে ভেসে গেল বাইক। জীবনে ঝুঁকি নিয়ে সেতু পারাপার করছিল ওই দুজন বাইক আরোহী। অল্পের জন্য রক্ষা পেলেন তারা। তবে এলাকাবাসীরা ক্ষুব্ধ, কারণ 1 মাসের ব্যবধানে দুবার বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। দেখুন ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, কিভাবে জলমগ্ন পরিস্থিতি ইলামবাজার এবং পারুয়ের ছবি আমরা তুলে ধরেছি। জীবনে ঝুঁকি নিয়ে সেতু পারাপার করছিলেন তারা এবং বাইক কিন্তু একেবারে উল্টে যায় এবং তারপরেই ভেসে যান ওই বাইক আরোহীরা। টানা বৃষ্টিতে সেতু পারাপার করতে গিয়ে ভেসে গেল বাইক। দেখতে পাচ্ছেন সেই ছবি, জলের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেতু পারাপার করার সময় কিন্তু বাইকটা উল্টে যায় এবং তারপরে বাইক ভেসে যায়। দেখুন সেই ছবি, অল্পের জন্য রক্ষা পেয়েছেন 2 বাইক আরোহী। কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, কিভাবে জলমগ্ন পরিস্থিতি এবং সেখানে যখন 2 বাইক আরোহী তারা বাইক নিয়ে যাচ্ছিলেন সেই সময় কিন্তু একেবারে উল্টে যায় বাইকটি এবং তারপরে কিন্তু সেই বাইক ভেসে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছেন 2 বাইক আরোহী। সেতু পারাপার করতে গিয়ে এই ঘটনা। টানা বৃষ্টিতে বীরভূমে কুঁয়ে বাঁধ ভেঙে একেবারে বন্যার পরিস্থিতি। টানা বৃষ্টিতে বীরভূমের লাভপুরে কুঁয়ে নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে পড়েছে 15টি গ্রাম। এর মধ্যে 6 থেকে 7টি গ্রাম প্রায় সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার লাভপুরের কুঁয়ে নদীর বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার পর প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ শুরু করা হয়। আজ বোলপুরের শীতল গ্রাম থেকে বুনিয়া পুজো করতে গিয়ে বন্যায় আটকে পড়েন এক পুরোহিত। তাকে উদ্ধার করে সিভিক ভলান্টিয়ার সহ গ্রামবাসীরা। লাভপুরে বাঁধ ভেঙে বন্যার ঘটনায় একেবারে বিরল দৃশ্য দেখতে পাচ্ছেন সেই ছবি। লাভপুরে বাঁধ ভেঙে বন্যার কবলে গ্রাম দেখতে পাচ্ছেন ছবি। বন্যায় ডুবলো বীরভূমের লাভপুর। কিভাবে জলমগ্ন পরিস্থিতি, একেবারে এপার ওপার দেখা যাচ্ছে না। একজন পুরোহিত, তাকে উদ্ধার করে নিয়ে যান সিভিক ভলান্টিয়াররা। লাভপুরে বাঁধ ভেঙে বন্যার ঘটনায় একেবারে বিরল দৃশ্য দেখতে পাচ্ছেন সেই ছবি। পুরোহিতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সিভিক ভলান্টিয়ার এবং আশেপাশের মানুষ যারা, তারা এই উদ্ধার কাজে হাত লাগান। দুর্যোগের বার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফেরার পথে নিখোঁজ 49 জন মৎস্যজীবী সহ 3টি ট্রলার। মাছ ধরতে গত 8 এবং 9 সেপ্টেম্বর ডায়মন্ড হারবার থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল ট্রলারগুলি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে শুক্রবার থেকে নাগারে বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। কখনো মাঝারি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, আবার কখনো বিক্ষিপ্ত বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গভীর সমুদ্র থেকে ফিরছিল ট্রলারগুলি। কাকদ্বীপ ঘাট থেকে পাড়ি দিয়েছিল এফবি বাবা নীলকণ্ঠ ট্রলার। ডায়মন্ড হারবার থেকে পাড়ি দিয়েছিল এফবি শ্রীহরি ও এফবি মা রিয়া নামে 2টি ট্রলার। একটি ট্রলারে 16 জন, অপরটিতে 14 জন এবং আরও একটি ট্রলারে 19 জন মৎস্যজীবী ছিলেন। সমুদ্র উত্তাল হয়ে ওঠায় নিখোঁজ হয়ে যায় 49 জন মৎস্যজীবী সমেত 3টি ট্রলার। হ্যাঁ, আমাদের কাছেও গতকাল খবর এসছে যে আমাদের কাকদ্বীপ থেকে অনেক ট্রলার আমাদের সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল এবং ডায়মন্ড হারবারও ট্রলার কিছু ছিল, প্লাস হচ্ছে সুন্দরবনের বহু ট্রলার। তো আমাদেরকে একটা আইএমডি থেকে এবং মৎস্য দপ্তর থেকে একটা নিষেধাজ্ঞাও দিয়েছিল যে 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কোনো যেন সমুদ্রে মাছ ধরতে না যায়। তো সে মতো আমাদের ট্রলারগুলোর কাছে ওইসব বার্তা পৌঁছে যায়। তো আমাদের প্রায় সমস্ত ট্রলার উঠে আসছিল। তার মধ্যে কাকদ্বীপের নীলকণ্ঠ ট্রলার 16 জন ফিশারম্যান এবং ডায়মন্ড হারবারের শ্রীহরি এবং হচ্ছে মা রিয়া, এই দুটো ট্রলার মিলিয়ে প্রায় 30 জন এবং এদিকে 16 জন, মোট 46 জন ফিশারম্যান সহ ট্রলার এখনও পর্যন্ত নিখোঁজ। তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। তো আমরা অলরেডি আমাদের যে ফিশারি ডিপার্টমেন্ট আছে তাদেরকে আমরা চিঠি করে জানাই
যে এগুলো মিসিং আছে। তো ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি গতকালই কোস্টগার্ড হলদিয়াকে জানিয়েছে যে এই ট্রলারগুলো এবং লোকগুলোকে উদ্ধার করে আনার জন্য। 3টি ট্রলারে নিখোঁজ হয়ে যাওয়ার খবর জানানো হয় উপকূল রক্ষা বাহিনীকে। উপকূল রক্ষা বাহিনীর 2টি জাহাজকে নামানো হয় তল্লাশিতে। জানা গিয়েছে জম্মু দ্বীপের কাছাকাছি স্থানে গভীর সমুদ্রে আটকে রয়েছে ট্রলারগুলি। এরপর উপকূল রক্ষা বাহিনীর তরফ থেকে ট্রলারগুলির সন্ধানে তল্লাশি অভিযানে নামার সিদ্ধান্ত নেওয়া হলেও খারাপ আবহাওয়ার জন্য মৎস্য দপ্তরের তরফ থেকে অনুমতি না মেলায় তল্লাশি অভিযান সম্ভব হয়নি। এদিকে 49 জনের নিখোঁজ হওয়ার খবরে উদ্বেগ তৈরি হয়েছে মৎস্যজীবীদের পরিবারগুলিতে। শেষ খবর আমরা পাইনি। মঙ্গলবারে ওরা বেরিয়েছে, মঙ্গলবারে যেতে বলছে। আমরা রবিবার না হয় শনিবার, রবিবার আমরা চলে আসবো ওইরকম বলে চলে গেছে। আর আমরা খবর পাইনি। মালিকের দ্বারে গেছিলাম, মালিকই বলে আমরা চেষ্টা করছি, জাহাজ পাঠিয়েছি বা এই নিবি পাঠিয়েছি খুঁজতে, ওইরকম বলে রাখছে। আর আমরা খবর পাচ্ছি না, কোনো খবরই পাচ্ছি না, কথা শুনতেও পাচ্ছি না, কোথায় আছে আমরা দেখতেও পাচ্ছি না। দক্ষিণবঙ্গে ক্রমশ কাটছে দুর্যোগের মেঘ। আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মৎস্যজীবীদের ফিরে আসার অপেক্ষায় তাঁদের পরিবার। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, RPLUSNEWS। নিম্নচাপের জেরে কয়েকদিনই টানা বৃষ্টিতে সুন্দরবনের বিভিন্ন নদীর জল বাড়ায়। শহর ও শহরতলিতে জলবন্দী বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা। বিপদের আশঙ্কায় বাঁধ পাড়ের মানুষরা। এখনো মেলেনি কোনো সরকারি সাহায্য। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইছে ইছামতি কালিন্দী নদী। যে কোনো মুহূর্তে ভেরি বাঁধ ভেঙে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে এবং জলের তলায় তলিয়ে যেতে পারে বিস্তীর্ণ এলাকা। ইছামতির জল ঢুকে পড়েছে সাঁড়াপুল, পান্তাপাড়া, কাঁটাবাগান, নিশ্চিন্তপুরের বিস্তীর্ণ এলাকায়। এই সব এলাকায় শস্য ক্ষেতে জল ঢুকে পড়ায় চিন্তায় চাষিরা। আপাতত বালির বস্তা দিয়ে জল আটকানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন গ্রামবাসীরা। আজকে তো সরাসরি বোনাস আজকে, কি ভাবছেন আপনারা? ভাবছি বলতে এই রাস্তায় এখন যদি কিছু না দেওয়া হয় নদীর জল গ্রামে ঢুকবে, এখান থেকে তো সব তলি যাবে, আমাদের এই ঘর বাড়ি সব তলি যাবে। কতখানা গ্রাম আছে এর ভিতরে? ও অনেক, দুর্গাপুর আছে, পান্তাপাড়া আছে, এখান থেকে ও শ্রীরামপুর আছে, এটা সব যাবে। কয়েকদিনের টানা বৃষ্টিতে হাসনাবাদের বরুণ হাটের পালপাড়া এলাকায় জমেছে জল। বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এলাকা, বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সাহায্য, আর তাই বিক্ষোভ শুরু করলেন গ্রামবাসীরা। তো আমাদের এখানে গ্রামে পুরো প্রচুর জল। রাতে তো ভরা কোটাল আছে, তাই কি পরিস্থিতি বলতে পারবো না কি হবে। আমরা রাত থেকে এখানে দেখছি কি করা যায় কিনা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়? জানিয়েছিলাম, আমি বিডিও সাহেবকে জানিয়েছিলাম, উনি কোনো করেনি, বললো আপনারা করে নেন ওইটা। বাড়ছে একাধিক নদীর জলস্তর। জলবন্দী দশা থেকে কবে মিলবে মুক্তি, সেই প্রশ্নই এখন সুন্দরবনবাসীদের। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, RPLUSNEWS। আরজিকর কাণ্ডে বিচারের দাবি। কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো, এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর, সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন
চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন RPLUS নিউজ, সবার আগে সবার পাশে। কি, কেন, কিসের জন্য ঘটল ঘটনা, নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা? নাটকে নয়, চিৎকারে নয়, চেঁচামেচিতে নয়, ঝগড়ায় নয়, থাকছি শুধুমাত্র খবরে। সব প্রশ্নের উত্তর পাবেন ঝটপট, হয়ে যাবেন আপনি আপডেট চটপট। তাই বলি আর নয় দেরি। হোয়াটসঅ্যাপের আপডেটসে গিয়ে চ্যানেলে সার্চ করুন RPLUS নিউজ আর যুক্ত হয়ে যান RPLUS নিউজ হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে। RPLUS নিউজ ফলো করতে QR কোড স্ক্যান করুন। RPLUS নিউজ, সবার আগে সবার পাশে। ডিউটি করতে পারবেন না মহিলারা। রাত্রির সাথী অ্যাপ নিয়ে সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে রাজ্যকে বিজ্ঞপ্তি তুলে নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম নির্দেশের পরই রাজ্যের তরফে বিজ্ঞপ্তি মুছে ফেলার কথা জানানো হয়। মঙ্গলবার ছিল আজিকর কাণ্ডের তৃতীয় দফার শুনানি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে শুরু হয় মামলার শুনানি। আজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় CBI। রিপোর্ট দেখে 3 বিচারপতি জানান, কেন্দ্রীয় তদন্তকারী দলের রিপোর্ট দেখে তারা বিচলিত। সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ দেন প্রধান বিচারপতির বেঞ্চ। এই নিয়ে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, আজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। রিপোর্ট দেখে বোঝা গেল CBI এর তদন্ত ঘুমিয়ে যায়নি। রিপোর্টে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সত্য সামনে আনতে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে আনা যাবে না। রিপোর্ট সামনে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে খুশি সুপ্রিম কোর্ট। কিন্তু কি রয়েছে রিপোর্টে? তদন্তের স্বার্থে এখনই জানা যাবে না সেসব। তার জন্য আরো অপেক্ষা করতে হবে। অন্যদিকে CBI কে কলকাতা পুলিশের দেওয়া CCTV ফুটেজ নিয়েও সুপ্রিম কোর্টে শুরু হয় বিতর্ক। CBI এর দাবি, CBI কে কত খুনের ফুটেজ দেওয়া হয়েছে? তদন্তের জন্য CBI কে কতগুলি পেন ড্রাইভ দেওয়া হয়েছে? প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, 4টি ক্যামেরার যাবতীয় ফুটেজ থাকে এক জায়গায়, তা তুলে দেওয়া হয়েছে CBI কে। 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে CBI কে। তখন CBI এর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ দিল না কেন? সিজার লিস্টে নির্যাতিতা জিন্স ও অন্তর্বাস নেওয়া হয়নি। সিসি ক্যামেরার ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে। আজিকরের ঘটনার পর কর্মক্ষেত্রে মহিলাদের রাতের শিফটে কাজ করা নিয়ে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তি নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ওই নির্দেশিকা সংশোধন করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নির্দেশ, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। মহিলারা রাতে কাজ করতে পারবেন না এ কথা বলতে পারেন না। বিমান পরিষেবা, সেনায় অনেক মহিলা রাতে কাজ করেন। ফলে এই বিজ্ঞপ্তি কেন? মহিলারা এই ধরনের কোনো ছাড় চান না, তারা চান সমান সুযোগ। মহিলা ডাক্তাররা সব পরিস্থিতিতে কাজ করতে চান, তাদের সব পরিস্থিতিতে কাজ করা উচিত। রাজ্যকে এটি ঠিক করতে হবে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া আমাদের কাজ নয়, এজলাসেই এক আইনজীবীকে ধমক দিলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি। আপনি বললেই পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না। এটা আমাদের কাজ নয়। তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় CBI। CBI এর রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।
মঙ্গলবারের এই শুনানিতে কার্যত ভৎসনার মুখে পড়ে রাজ্য। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, RPLUSNEWS। কালো ঘুড়ির উপরে লেখা বিচার চাই। এবার বিচারের দাবি ফুটে উঠল ঘুড়িতে। বিশ্বকর্মা পুজোর দিনে এইভাবে অভিনব প্রতিবাদ দেখা গেল স্বাস্থ্য ভবনের সামনে। ঘুড়ি হাতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দেখা গেল সাধারণ মানুষকেও। সবার একটাই দাবি, বিচার চাই। রাত পর্যন্তই তারা এখানে ছিলেন। সকালে হয়তো কিছুটা ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে, তবে বিক্ষিপ্তভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। বিকেল 4টের পর তাদের জেনারেল বডির বৈঠক রয়েছে, জিবি মিটিং রয়েছে, এবং তারপরে যে কাজে যোগ দেওয়ার ব্যাপার, সেই কাজে যোগ দেওয়ার ব্যাপারে তারা যে এই যে সময় সেইটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। একদিকে যেরকম বিশ্বকর্মা পুজো রয়েছে আজ, ঠিক তার পাশাপাশি ঘুড়ি বানানো হয়েছে, লেখা রয়েছে বিচার চাই। সেই বিচার চাই ঘুড়ি বানিয়ে তারা এখানে যে বিক্ষোভ দেখাচ্ছে, সে প্রতিবাদে সরব হচ্ছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। একদিকে প্রতিবাদ চলছে, প্রতিবাদের ঝড় উঠছে, প্রতিবাদের স্লোগান উঠছে, ঠিক তার পাশাপাশি বিশ্বকর্মা পুজোর এই সময় দাঁড়িয়ে একদিকে গলায় জাস্টিস জাস্টিস জাস্টিসের স্লোগান রয়েছে, ঠিক তার পাশাপাশি এইরকম ঘুড়ি বানিয়ে প্রতিবাদ। এইরকম ঘুড়ি বানানোর অভিনব যে ভাবনা কোথা থেকে আসবে? যখন নিজের গায়ে আগুনটা না লাগছে না, যতক্ষণ না লাগছে না ততক্ষণ মানুষের চেতনা আসছে না। আজ আমরা সবাই জ্বলছি, আমরা ফিরেছি বিচারের উৎসবে। আমরা ঘুড়ি বানিয়েছি এই কারণে আজ বিশ্বকর্মা পুজো হচ্ছে, ঠিক আছে? তা আমাদেরও তো প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ কি বন্ধ থাকবে বিশ্বকর্মা পুজোর দিন? কি নিয়ে প্রতিবাদ করব? আমরা ঘুড়ি নিয়ে প্রতিবাদ করছি। পুজোর জন্য আমরা এই ব্যানার বানিয়েছি, পুজোয় আমরা এই ব্যানারের প্রতিবাদ করব। মহলার জন্য আমরা আরো ব্যানার বানিয়েছি, সেগুলো নিয়ে প্রতিবাদ করব। যে যতক্ষণ না লিখিতভাবে বা ডকুমেন্টেশন যতক্ষণ না হচ্ছে, আমরা দেখুন এটা তো অনেক দিন ধরে চলছে এবং আমাদের ভরসা জায়গাটা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। যতক্ষণ না একটা লিখিত এবং ডকুমেন্টেশন হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এটাকে বিশ্বাস করছি না। কালকে ট্রান্সফারটা বেসিক্যালি এটা মানে এটা বাচ্চায় খেলনা দেওয়ার মতো, এটাকে তুই বায়না করছিস এরকম, এটা এরকম ব্যাপার নয়। এটা আমাদের বায়না নয়, এটা আমাদের কি বলবো, এটা আমাদের অধিকার। মৌলিক আমাদের আর্জি এটা ছিল যে অবশ্যই, এবং তাদের মধ্যে কতটা কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমাদের। গণতান্ত্রিক দেশের মধ্যে ট্রান্সপারেন্সি নেই, পাবলিকের সাথে যারা প্রোটেস্ট করছে, তাহলে আর সেই ব্যাপারটা কি? যেরকম বৈঠক হয়েছে গতকাল গভীর রাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, ঠিক তার পাশাপাশি আজকে বিকেল 4টের সময় একদিকে যেরকম বিনীত গোয়েলের অপসারণ রয়েছে, বিনীত গোয়েলের পরিবর্তে অন্য কোনো নতুন ডিসি আসছেন, ঠিক তার পাশাপাশি অপরদিকে ডিসি নর্থ তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। আর এই সব নিয়ে একদিকে যেরকম উত্তপ্ত রয়েছে পরিস্থিতি, ঠিক তার পাশাপাশি 4টের সময় জিবি মিটিং বসবে। জিবি মিটিং অর্থাৎ জেনারেল বডি মিটিংয়ের পরে তারা সিদ্ধান্ত নেবেন যে কাজে যোগদান বা এই সমস্ত বিষয়ে। একদিকে বিনীত গোয়েল সিপি বদল, অন্যদিকে ডিসি নর্থের বদলি, অর্থাৎ আবার অপরদিকে স্বাস্থ্য ভবনের 2 উচ্চপদস্থ অধিকর্তা তাদেরও অপসারণ, বদলি হয়ে নতুন কেউ আসবেন সেই জায়গায়। এবং যতক্ষণ না পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত পুরো বিষয়কের এই সমস্ত কাজ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগদান বা এই সমস্ত বিষয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। ক্যামেরায় সুদীপের সঙ্গে রিকের প্রতিবেদন, RPLUSNEWS, কলকাতা। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন, চার্টে স্কিন প্রবলেমের একটা এক্সপার্ট সলিউশন। চুলকুনি দূর করো, ক্যান্ডিড ব্যবহার করো। এসে গেছে নতুন সানফিস্ট সুপার এগেন মিল্ক বিস্কিট।
আরজিকর কাণ্ডে বিচারের দাবি। কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন RPLUS নিউজ, সবার আগে সবার পাশে। কি, কেন, কিসের জন্য ঘটল ঘটনা, নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা? নাটকে নয়, চিৎকারে নয়, চেঁচামেচিতে নয়, ঝগড়ায় নয়, থাকছি শুধুমাত্র খবরে। সব প্রশ্নের উত্তর পাবেন ঝটপট, হয়ে যাবেন আপনি আপডেট চটপট। তাই বলি আর নয় দেরি। হোয়াটসঅ্যাপের আপডেটসে গিয়ে চ্যানেলে সার্চ করুন RPLUSNEWS আর যুক্ত হয়ে যান RPLUSNEWS হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে। RPLUSNEWS ফলো করতে QR কোড স্ক্যান করুন। RPLUSNEWS সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি। শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। আরজিকর কাণ্ডে তদন্তের অগ্রগতির রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিল সিবিআই। সেই রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। সেই রিপোর্ট তাদের বিচলিত করেছে বলেই জানিয়েছেন বিচারপতিরা। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে সিবিআই এর কাছে জানতে চান প্রধান বিচারপতি। নির্যাতিতার বাবার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার নির্দেশ সিবিআই। হামলা ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে রাজ্যের আইনজীবীদের। এই অভিযোগ তুলে লাইভ স্ট্রিমিং এ আপত্তি জানায় রাজ্যের আইনজীবী। প্রথমে রাজ্যের আইনজীবীর এই আর্জিতে রাজি হলেও কিছুক্ষণ পর এই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা জনস্বার্থ মামলা, তাই সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না। সিবিআই এর তদন্ত ঘুমিয়ে যায়নি, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তদন্ত। এই পর্যায়ে রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়ার ক্ষতি হতে পারে। তবে ময়না তদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা, ময়না তদন্তের পদ্ধতি মানা হয়েছিল কিনা, তথ্য প্রমাণ নষ্ট সহ পুরো বিষয়টি উঠে এসেছে। সিবিআই রিপোর্ট পড়ে বলেন প্রধান বিচারপতি। কতক্ষণে সিসিটিভি ফুটেজ সিবিআই এর হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। এই নিয়ে শীর্ষ আদালতে সম্মুখ সমরে নামে রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই জানায় 27 মিনিটের সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন 7 থেকে 8 ঘন্টার ফুটেজের কথা। সুপ্রিম কোর্ট জানায় আরজিকরে খুন এবং ধর্ষণের দিন অকুস্থলে কারা ছিলেন সেই সব নাম জমা দিতে পারবেন জুনিয়র ডাক্তাররা। তদন্তের সাথে বিষয়গুলো নিয়ে সিবিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। উইকিপিডিয়া থেকে নির্যাতিতার নাম মুছে ফেলার নির্দেশ মঙ্গলবার আরও একবার দেন প্রধান বিচারপতি। রাজ্যের সরকারি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা, অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে তুলোধনা করেন প্রধান বিচারপতি। তার প্রশ্ন, 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে নিরাপত্তা আশা করেন? যেখানে ডাক্তাররা 36 ঘন্টা ডিউটি করেন সেখানে এমন ঢিলেঢালা নিরাপত্তা কেন? কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে 19শে অগস্ট রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা ঠিক করতে বলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রাজ্যকে বলে, আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করবেন না। এরপরই রাজ্য জানায় বিজ্ঞপ্তিতে বিতর্কিত অংশ মুছে ফেলা হবে। চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল আইনজীবী করুণা নন্দী সুপ্রিম কোর্টে বলেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে বলা হয়েছে। এই অভিযোগ ঠিক নয়, সিনিয়র ডাক্তাররা তো কাজ করছেন।
সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় শুনানি চলাকালীন এক আইনজীবীকে ধমক দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলো দেখছি। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না, এটা আমাদের কাজ নয়। বিনীত গোয়েলের জায়গায় কলকাতায় নতুন পুলিশ কমিশনার করা হলো মনোজ বর্মাকে। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সিপি পদে বিনীত গোয়েলকে সরানোর কথা মেনে নেন মুখ্যমন্ত্রী। বিনীত গোয়েলের বদলি করা হলো এডিজি STF এ। কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে দীপক সরকার। রদবদল করা হলো রাজ্যের স্বাস্থ্য প্রশাসনে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদ থেকে সরিয়ে দেওয়া হলো কৌস্তুভ নায়েককে। তাকে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টরের পদে বদলি করা হয়েছে। দেবাশিস হালদারকে সরিয়ে স্বাস্থ্য অধিকর্তা করা হয়েছে স্বপন সোরেনকে। টানা বৃষ্টিতে বীরভূমের লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে 15টি গ্রাম। এর মধ্যে 6 থেকে 7টি গ্রাম প্রায় সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার লাভপুরের কুয়ে নদীর বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার পর প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ শুরু করা হয়। অবশেষে খোঁজ মিলল 3টি ট্রলার সহ 49 জন মৎস্যজীবী। তাদের সকলকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় 3টি ট্রলার। এরপর হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালানো হয়। এরপর মঙ্গলবার 3টি ট্রলার উদ্ধার করা হয়েছে। এই আন্দোলন বাংলার 10 কোটি মানুষের আন্দোলন ছিল। এই আন্দোলনের জেরে ভয় পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। তবে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, যেমন পুলিশ প্রশাসনের তরফে ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা হয়। সেসব ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হচ্ছে, প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরজিকরের দুর্নীতি মামলায় মঙ্গলবার সকাল থেকে রাজ্যের 8 জায়গায় হানা দেয় ইডি আধিকারিকেরা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার ঠিকানায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল। সুদীপ্ত শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, পাশাপাশি আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। সুদীপ্ত রায়ের হুগলির একটি বাংলোতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি প্রতিনিধি দল। হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে থাকা সুদীপ্ত রায়ের ওই বাংলোতে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। ওই বাংলোয় কারা কারা আসতেন তা খতিয়ে দেখা হয়। স্থানীয়দের দাবি, এই বাংলোয় বিশেষ দিনে প্রচুর ভিআইপি আসতেন। উত্তর কলকাতায় সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি হানার পাশাপাশি দক্ষিণ কলকাতায় পৌঁছে যায় ইডির অপর একটি প্রতিনিধি দল। তারা যান বালিগঞ্জ সার্কুলার রোডে সন্দীপ জৈনের বাড়ি এবং অফিসে। ওই সন্দীপ জৈন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতেন। সেই সূত্র ধরেই তদন্তে নামে ইডি। বর্ধমান মেডিকেল কলেজে কর্তব্যরত এক নার্সিং স্টাফকে মারমুখী অবস্থা, হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনার জেরে আতঙ্কিত ওই নার্সিং স্টাফ অন্যান্য নার্স ডাক্তারদের পাশাপাশি পুলিশে খবর দেয়। নার্সের অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করে পুলিশ। ফের জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। মঙ্গলবার ভোর থেকে ফের জল ছাড়ে ডিভিসি। মাইথন জলাধার থেকে 1 লক্ষ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে 49,500 কিউসেক জল ছাড়া হয়েছে, যার ফলে নতুন করে বাড়ছে আশঙ্কা। ভাদ্রের শেষ দিনে পূজিত হন শিল্প ও কর্মের দেবতা বিশ্বকর্মা। আজ বিশ্বকর্মা পুজো। রাজ্য জুড়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, কারখানা থেকে শুরু করে অফিসে পূজিত হচ্ছেন বিশ্বকর্মা দেব। হোমযজ্ঞের মাধ্যমে চলছে শিল্প দেবতার আরাধনা। আর এই বিশ্বকর্মা পুজো মানে বাঙালির কাছে দুর্গাপুজোর ঘণ্টা বেজে গেল। দেখতে থাকুন RPLUSNEWS, সবার আগে সবার পাশে।
নমস্কার, আপনারা দেখছেন RPLUS নিউজ। খবর প্লাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌসুমী। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, কল্যাণীতে বিজেপি বিধায়কদের গাড়ি আটকে বিক্ষোভ এবং কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়িকে আটকে বিক্ষোভ দেখানো হয় এবং এইমসে প্রবেশ করছিলেন, সেখানে প্রবেশ পথে বাধা দেওয়া হয় তাদের। আজ অর্থাৎ মঙ্গলবার কল্যাণী এইমস হাসপাতালে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বিজেপির একাধিক বিধায়কদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় বলে জানা যায়। সেই মতো বিকেল ঠিক 4টে নাগাদ সেখানে কিন্তু বিজেপি বিধায়করা প্রবেশ করতে যান এবং সেখানে তাদের গাড়িকে আটকে বিক্ষোভ দেখান। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এইমস হাসপাতালে প্রবেশ করতে গেলে তাকে কিন্তু বাধা দেন। বাধা খোদ দলেরই সমর্থকদের। কল্যাণীতে বিজেপি বিধায়কদের গাড়ি আটকে বিক্ষোভ। কল্যাণী এইমস হাসপাতালে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বিজেপির একাধিক বিধায়কদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সেই মতো প্রবেশ করতে গেলে কিন্তু বিধায়কদের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি কর্মীরা নিজেদের কর্মসংস্থানের দাবি তুলে বিধায়কদের গাড়ির সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করে। শুধু বিজেপি বিধায়কদেরই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারাই তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। কর্মসংস্থানের দাবিতে যেমনটা জানা যাচ্ছে এই বিক্ষোভ। এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা জানবো। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ রয়েছে। বিশ্বজিৎ, এই যে বিজেপির দলের যে সমস্ত কর্মীরা তারা কিন্তু বিজেপি বিধায়কদের গাড়ি আটকে কর্মসংস্থানের দাবিতেই কি শুধুমাত্র তাদের এই বিক্ষোভ, নাকি আরো অন্যান্য দাবি রয়েছে? দেখো, কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি যখন আজকে বিকেল 4টের সময়, মানে কিছু ঘন্টার আগে কিন্তু 4টের সময় যখন এমসে যখন তিনি যান, তাদের একটা মিটিং ছিল প্রত্যেকটি বিধায়ক, মানে উত্তর 24 পরগনা, নদীয়ার প্রত্যেকটি বিজেপি বিধায়কের সাথে আজকে এমসের কর্তৃপক্ষের সাথে মিটিং ছিল বিকেল 4টের সময়। সেখানে সব বিধায়ক কিন্তু ঢুকে যান, কিন্তু ঠিক স্লোগান শুরু করেন, কেননা এমসের যে কল্যাণী এইমসে ঢুকতে বাধা, বিজেপি বিধায়ককে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু এই বিজেপি বিধায়ককে তাদের গাড়ি আজকে বিক্ষোভ দেখা হবে। আমরা আবারও যোগাযোগ করবার চেষ্টা করেছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। বিশ্বজিৎ, যেমনটা তুমি বলছিলে, অম্বিকা রায়কে বিজেপি বিধায়ক, কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ করার পরে কিন্তু অম্বিকা রায় সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে তাদেরকে সে বিজেপি কর্মীদের মারতে যান, এরকমই ছবি দেখতে পাচ্ছি। তারপর কিন্তু সেই কর্মীরা কিন্তু ইট নিয়ে তার গাড়ি ভাঙতে যায়, এরকমই সঙ্গে সঙ্গে কেন্দ্র বাহিনী যাবার না, তার নিরাপত্তা, তার বিধায়কের যে নিরাপত্তা, অম্বিকা রায়ের, কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের নিরাপত্তা এসে তাদেরকে দুই পক্ষকে সরিয়ে দেয়, এরকমই বিধায়ককে সরিয়ে দেয় ও বিজেপি কর্মীকে সরিয়ে দেয়। কারণ তোমাকে 1 বছর আগে কিন্তু এই সগুনা অঞ্চলের আনন্দনগরের বাসিন্দা তারা কিন্তু বিক্ষোভ করেছিলেন, জগন্নাথ সরকারকে নিয়ে বিক্ষোভ করেছিলেন 1 বছর ঠিক এমসের হবে। কিন্তু তাদের এই কর্মীদের, বিজেপি কর্মীদের একটাই অভিযোগ যে বিধায়কের যারা পরিচিত, তাদেরকে কিন্তু এমসে নিয়োগ করা হয়েছে। এই পুরনো যারা বিজেপি করেন, তারা দলের জন্য তারা 2021 সালের যে বিজেপি বিধায়কের জন্য তারা লড়াই করেছিলেন ও ভোটের সময় লড়াই করেছে, প্রচারের সময় লড়াই করেছে, তাদেরকে কিন্তু চাকরি দেননি, এরকমই তাদেরকে আশ্বাস দিয়েছিলেন। আজকে কিন্তু বিজেপি বিধায়ক যখন এমসের ভিতরে ঢুকতে যায়, সঙ্গে সঙ্গে তাকে গাড়ি দাঁড় করিয়ে তাকে বিক্ষোভ, তারপর তার গাড়ি ভাঙতে যায়, আদলা ইট নিয়ে তাকে ভাঙতে যায়। কিন্তু বিধায়ক তারপর তো গাড়ি থেকে নেমে গিয়ে তাদেরকে ধাক্কা দিতে যান, এরকমই চিত্র দেখতে পাচ্ছ তোমাদের সামনে। কিন্তু তোমাকে তারপর সিআরপিএফ, কেন্দ্র বাহিনী জওয়ানরা এসে কিন্তু দুই পক্ষকে, বিধায়ককে ও বিজেপি কর্মীদের ছড়িয়ে দেয়, এরকমই। কিন্তু এখনো পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত এমসের গেটের সামনে বিজেপি কর্মীরা তারা রয়েছে। কখন বিধায়ক যদি আবার বেরোয়, আবার কিন্তু একটা বড়সড় ঘটনা হতে। তারপর কল্যাণী থানা পুলিশ খবর দেওয়ার পর কল্যাণী থানা পুলিশ ঘটনাস্থলে তারা যান। তারপর গিয়ে এখন কিন্তু পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত ঠান্ডা রয়েছে, এরকমই জানা গেছে। মৌসুমী, তার মানে দলীয় সমর্থকদের এই কর্মসংস্থানের কারণে রোষের মুখে পড়তে হয়েছে বিধায়ককে। এবং আপাতত এই মুহূর্তে পরিস্থিতি কি রকম? দেখো, এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি বিধায়ক, উত্তর 24 পরগনার বিধায়ক ও নদিয়া বিজেপি বিধায়ক, সব বিধায়ক প্রায় 5 থেকে 7 জন একাধিক বিধায়করা কিন্তু এমসের আধিকারিকের সাথে বৈঠক করতে যান। বেলা 4টের থেকে বেলা 6টা পর্যন্ত তাদের বৈঠক, 2 ঘন্টার বৈঠকের জেরে জানা যায় যে এমসের যে নিয়োগ নিয়ে একটি ঝামেলা হয়েছিল। সেই ঝামেলা এমসের যে যারা কিন্তু এই পুরনো যারা এই এমস থেকে যখন তৈরি হয়, তখন কিন্তু তারা কিন্তু বিজেপি করতেন, তারা কিন্তু এই বিজেপি করতেন ও বিধায়কের সাথে ভোটের সময় 2021 সালে ভোটের সময় কিন্তু তারা প্রচারে ছিলেন। তাদের একটাই কথা যে আমাদেরকে কেন নিয়োগ করছেন না,
আমরা শগুনা আনন্দনগরের শগুনা পঞ্চায়েতের আনন্দনগরের বাসিন্দা, আমাদেরকে কেন নিয়োগ করছেন না? যাদের বিধায়কের যে কাছের লোক তাদেরকে এমসে নিয়োগ করছেন, কেন নিয়োগ করছেন না? সেই নিয়ে কিন্তু হাতাহাতি, সেই নিয়ে ধাক্কাধাক্কি, সেই নিয়ে তারপর ইট নিয়ে কর্মীরা ইট নিয়ে বিধায়কের গাড়ি ভাঙতে যান, তারপর বিধায়ক গাড়ির থেকে নেমে গিয়ে তাদেরকে তেড়ে মারতে যান, সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরা উঠে আসে। কিন্তু তোমাকে বলে রাখি, বিধায়ক কিন্তু একদম মানে পরিস্থিতি যেটা উত্তপ্ত হয়ে গেছিল কিছুক্ষণ আগে, তারপর কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে দুই পক্ষকে কিন্তু সরিয়ে দেওয়া এরকমই চিত্র দেখতে পেলাম। তারপর কিন্তু কল্যাণী থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে। মৌসুমী, একদমই তাই। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা যেমনটা জানতে পারলাম, কল্যাণীতে কিন্তু কর্মসংস্থানের দাবিতে বিজেপি বিধায়করা একেবারে রোষের মুখে দলীয় কর্মীদের এবং সেখানে রীতিমতো বিক্ষোভ দেখানো হয় এবং তারপরে কিন্তু স্থানীয় যে সমস্ত পুলিশ কর্তারা রয়েছে তারা কিন্তু ব্যাপারটি খানিকটা নিয়ন্ত্রণে আনে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় ফের ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। শুনানি সরাসরি সম্প্রচার বন্ধের আর্জি জানালেও কপিল সিব্বল। তার সওয়াল খারিজ করেন প্রধান বিচারপতি। সিবিআইকে নির্দেশ দেওয়া হয় নির্যাতিতার বাবার দেওয়া চিঠি ভালোভাবে খুঁটিয়ে দেখতে, থাকতে পারে অনেক ক্লু। এর সঙ্গে এদিন প্রধান বিচারপতি বলেন, সিবিআই রিপোর্টে যা লিখেছে তা উদ্বেগজনক। লাইভ স্ট্রিমিং এই একটা শর্ত, যার জন্য বারেই ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। দীর্ঘ টালবাহানা, দীর্ঘ চিঠি আদান প্রদান পর্বের পর অবশেষে সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রায় 2 ঘন্টার বৈঠক চলে দুই তরফের মধ্যে। টিমটা বেরিয়ে গেল, ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল আমরা সেটা রাখতে দিয়েছি। আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম। এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রাখেন। 5 দফা দাবি নিয়ে আমরা ডিটেলস, আমাদের যে দাবি, কেন আমরা এই দাবি করছি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখি। আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি দিয়ে আলোচনার জন্য এবারেও মানা হয়নি লাইভ স্ট্রিমিং এর পদ্ধতি। প্রশ্ন, কেন হলো না লাইভ স্ট্রিমিং? কারণ মামলা চলছে সুপ্রিম কোর্টে। গত কয়েক দিনের রাজ্য রাজনীতিতে আলোচনায় ছিল সরাসরি সম্প্রচার। মঙ্গলবারে শুনানিতে উঠল সেই সরাসরি সম্প্রচারের প্রসঙ্গ। কপিল সিব্বল রাজ্যের আইনজীবী। আরজিকর মামলা একটি সংবেদনশীল মামলা, লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক। মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। অ্যাসিড হামলা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাদের। বলা হচ্ছে আমরা নাকি কোর্টে হাসাহাসি করছে। ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি। লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না। এটা একটা জনস্বার্থ মামলা, আইনজীবীদের নিরাপত্তার বিষয়টি আদালত খতিয়ে দেখবে। সুপ্রিম কোর্ট ও সিবিআই এর ওপর পুরো ভরসা রয়েছে বলে সোমবারই জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না। শোনেনি আমাদের কথা? আপনারা বলেছেন? হ্যাঁ, এবং সেটাই বলছে যে ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয়। তাহলে কতটা চাপ দিয়েছিল আপনাদের? 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে, 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করব? সুপ্রিম কোর্টের উপর আমাদের 100% ভরসা আছে এবং সিবিআই এর উপর ভরসা আছে। আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো। মঙ্গলবার শীর্ষ আদালতে সিবিআই কে দেওয়া নির্যাতিতার বাবা মার চিঠির কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 12ই সেপ্টেম্বর সিবিআই কে চিঠি দেন নির্যাতিতার বাবা মা। বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুক সিবিআই।
বাবার চিঠিতে গুরুত্বপূর্ণ ক্লু রয়েছে। এদিন সিবিআই এর জমা দেওয়া দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে খুশি শীর্ষ আদালত। জানানো হয় আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এই রিপোর্টে। তবে রিপোর্টে যা উল্লেখ রয়েছে তা বেশ উদ্বেগজনক বলেই জানান প্রধান বিচারপতি। জানতে চাওয়া হয় চার্জশিট দিতে কতদিন সময় লাগবে। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, RPLUSNEWS। নাইট ডিউটি করতে পারবেন না মহিলারা, রাত্রির সাথী অ্যাপ নিয়ে সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে রাজ্যকে বিজ্ঞপ্তি তুলে নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম নির্দেশের পরেই রাজ্যের তরফে বিজ্ঞপ্তি মুছে ফেলার কথা জানানো হয়। মঙ্গলবার ছিল আজিকর কাণ্ডের তৃতীয় দফার শুনানি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে শুরু হয় মামলার শুনানি। আজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। রিপোর্ট দেখে 3 বিচারপতি জানান কেন্দ্রীয় তদন্তকারী দলের রিপোর্ট দেখে তারা বিচলিত। সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ দেন প্রধান বিচারপতির বেঞ্চ। এই নিয়ে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, আজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। রিপোর্ট দেখে বোঝা গেল সিবিআই এর তদন্ত ঘুমিয়ে যায়নি। রিপোর্টে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সত্য সামনে আনতে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে আনা যাবে না। রিপোর্ট সামনে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে খুশি সুপ্রিম কোর্ট। কিন্তু কি রয়েছে রিপোর্টে? তদন্তের স্বার্থে এখনই জানা যাবে না সেসব। তার জন্য আরো অপেক্ষা করতে হবে। অন্যদিকে সিবিআই কে কলকাতা পুলিশের দেওয়া সিসিটিভির ফুটেজ নিয়েও সুপ্রিম কোর্টে শুরু হয় বিতর্ক। সিবিআই এর দাবি, সিবিআই কে কত খুনের ফুটেজ দেওয়া হয়েছে? তদন্তের জন্য সিবিআই কে কতগুলি পেন ড্রাইভ দেওয়া হয়েছে? প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, 4টি ক্যামেরার যাবতীয় ফুটেজ থাকে এক জায়গায়, তা তুলে দেওয়া হয়েছে সিবিআই কে। 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআই কে। তখন সিবিআই এর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ দিল না কেন? সিজার লিস্টে নির্যাতিতা জিন্স ও অন্তর্বাস নেওয়া হয়নি। সিসি ক্যামেরার ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে। আজিকরের ঘটনার পর কর্মক্ষেত্রে মহিলাদের রাতের শিফটে কাজ করা নিয়ে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তি নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ওই নির্দেশিকা সংশোধন করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নির্দেশ, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। মহিলারা রাতে কাজ করতে পারবেন না এ কথা বলতে পারেন না। বিমান পরিষেবা, সেনায় অনেক মহিলা রাতে কাজ করেন। ফলে এই বিজ্ঞপ্তি কেন? মহিলারা এই ধরনের কোনো ছাড় চান না, তারা চান সমান সুযোগ। মহিলা ডাক্তাররা সব পরিস্থিতিতে কাজ করতে চান, তাদের সব পরিস্থিতিতে কাজ করা উচিত। রাজ্যকে এটি ঠিক করতে হবে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া আমাদের কাজ নয়। এজলাসেই এক আইনজীবীকে ধমক দিলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি। আপনি বললেই পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না। এটা আমাদের কাজ নয়। তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। সিবিআই এর রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। মঙ্গলবারের এই শুনানিতে কার্যত ভৎসনার মুখে পড়ে রাজ্য। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, RPLUSNEWS। রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের অভিনব উদ্যোগে আয়োজন করা হলো বিশ্বকর্মা পুজোর। যে পুজোতে ছিল না কোনো মূর্তি, পুজো করা হয় রিক্সা চালকদের। মুসলিম ধর্মের ইমাম এবং হিন্দু ধর্মের ব্রাহ্মণ পুজো করবেন। প্রায় 10 জন রিক্সা চালককে পুজো করা হয় সমস্ত উপাচার মেনে। পাশাপাশি রিক্সা চালকদের ভবিষ্যতের কথা ভেবে একটি বিমার ন্যায় প্রকল্প চালু করা হয়। 2 জন প্রবীণ রিক্সা চালককে সেই প্রকল্পের আওতায় আনা হয়। এটা আমি প্রতি বছরই করি।
আপনারাও জানেন আমার বিশ্বকর্মা, এখানে কোনো ঠাকুর থাকে না। বিশ্বকর্মা বলতে প্রকৃত ওরা গরিব মারে, এরা খুব পুরনো রিক্সা চালক। যখন নারায়ণপুর গ্রাম ছিল, আমি ছোটবেলায় রিক্সায় চড়েছি, আমার মেয়ে চড়েছে, আমার বাবা মা চড়েছেন, তখন আমাদের রিক্সাই অবলম্বন, বাসও হয়নি। ফলে এইটা আমার কাছে একটা অন্য সেন্টিমেন্ট, অন্য সাল। আমি কাকতলে যখন কাউন্সিলর ছিলাম, ওরা আমার ওয়ার্ডেরই বাসিন্দা। এই জন্য আমি ওদেরকে এটা প্রতিবাদ শ্রদ্ধা জানিয়ে 1 বছর থেকে দেখলেন যে সব থেকে বয়স্ক মানুষ 65-70 যারা চালান, তাদেরকে 50,000 টাকা টোকেন দিয়ে তাদের প্রতি প্রভিডেন্ট ফান্ড, ভারতবর্ষের সরকার যে কোনো সরকার আসুক, তার জন্য এই অসংগঠিত মানুষের প্রভিডেন্ট ফান্ড চালু করে। এটার জন্য অনাথ বাচ্চাদের হাতে ঘুড়ি লাটাই প্রত্যেকটি পুজো কমিটিকে শ্রদ্ধা। এবং শুধু তাই না, রিক্সা চালকদের মানে যেন হরলিক্স, কেউ হয়তো গরিব মানুষ অসচেতনতায় নেশা করে ফেলেন, কেউ হয়তো করেন, এই জীবন যুদ্ধে আমরা তাদের সঙ্গে আছি, ভালো কাজে আছি, এটাই আমাদের শ্রদ্ধা। খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই, আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে। R+ নিউজ এখন আপনার হাতের মুঠোয়, যেখানে খুশি যখন খুশি আপনার মোবাইল ফোনে আমরা আছি। প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন R+ নিউজ অ্যাপ। জানতে থাকুন, লাইভে থাকুন, সব খবর সরাসরি। R+ নিউজ, সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো, এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর, সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাক। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। পর্বের জনমত হিন্দুত্ব সাথে কোথাও একটা ধর্মনিরপেক্ষতা অটোমেটিক্যালি আজ পাবো। আমি 46 পয়সা দিল আমাকে 4 আনা, আমি কোনোদিন অংশগ্রহণ করবো না।
জনমতে আমরা ফোন অন করছি, বলুন। পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে জনমতে। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্ত রিপোর্টে যা দেখা গিয়েছে তা খুবই উদ্বেগজনক, মন্তব্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ নিয়ে রাজ্যের আর্জি খারিজ। আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না, এটা জনস্বার্থ মামলা, বললেন প্রধান বিচারপতি। কলকাতা পুলিশ মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ দিয়েছে, বাকি ফুটেজ দিল না কেন প্রশ্ন আইনজীবী ফিরোজ এডুলজির। প্রায় 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, পাল্টা বক্তব্য রাজ্যের। হত্যাকাণ্ডে তদন্তে নির্যাতিতার বাবার বক্তব্যকে বিশেষ গুরুত্ব নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্যাতিতার বাবা যেসব বিষয় তুলেছেন সিবিআই সেগুলি দেখা উচিত, বলেন প্রধান বিচারপতি। কর্মক্ষেত্রে মহিলাদের ডিউটি আওয়ার্স নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি সঠিক করতে হবে। আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করতে পারবেন না, বললেন প্রধান বিচারপতি। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিফকে বদলি বিনীত গোয়েলের। এফআইআর এ 2nd ব্যাটালিয়ন সিইও করা হলো ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। রাজ্যের স্বাস্থ্য প্রশাসনে একগুচ্ছ রদবদল, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়ককে বদলি, নতুন স্বাস্থ্য অধিকর্তা করা হলো স্বপন সোরেনকে ও এসটি স্বাস্থ্য দেবাশিস হালদার। মাথা নিচু করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের নাছোড় আন্দোলনে এটা হয়েছে, শিক্ষক হলেন পারতেন না, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শহরের 8 জায়গায় একযোগে ইডিহানা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে, বালিগঞ্জের ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের বাড়িতেও হানা। ঘুড়িতেই আরজিকর কাণ্ডের প্রতিবাদ, বারাসতে প্রতিবাদী স্লোগানে আকাশ দখল এসএফআইয়ের। স্বাস্থ্য ভবনের সামনেও ঘুড়ি হাতে প্রতিবাদ জুনিয়র চিকিৎসক সহ সাধারণ মানুষের। সুকেন্দ্র রায়কে নিয়ে আরো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। দলীয় মুখপাত্র জাগো বাংলার সম্পাদক পদ থেকে ইস্তফা সুকেন্দ্র শেখুরার। সোমবার ইস্তফার কথা ঘোষণা তৃণমূল সংসদে। 17 বছর পর আন্দোলনে বদল হলো সিপি। সুপ্রিম শুনানি কোন পথে, সিবিআই তদন্তে বিপদে কারা? দেখুন বাংলা জানতে চার সঙ্গে লাইভ ঋতুব্রত আজ রাত 9টায়। বঙ্গদর্পণ নিবেদন করছেন গৌরী দেবী। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই, আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। নমস্কার, আপনারা দেখছেন R+ নিউজ। বঙ্গদর্পণে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কিতা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় ফের ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। শুনানি সরাসরি সম্প্রচার বন্ধের আর্জি জানান কপিল সিব্বল। তার সওয়াল খারিজ করেন প্রধান বিচারপতি। সিবিআইকে নির্দেশ দেওয়া হয় নির্যাতিতার বাবার দেওয়া চিঠি ভালোভাবে খুঁটিয়ে দেখতে হবে, থাকতে পারে অনেক ক্লু। এর সঙ্গে এদিন প্রধান বিচারপতি বলেন সিবিআই রিপোর্টে যা লিখেছে তা উদ্বেগজনক। লাইভ স্ট্রিমিং এই একটা শর্ত, যার জন্য বারে বারেই ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। দীর্ঘ টালবাহানা, দীর্ঘ চিঠি আদান প্রদান পর্বের পর অবশেষে সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রায় 2 ঘন্টার বৈঠক চলে দুই তরফের মধ্যে। টিমটা বেরিয়ে গেল, ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস, আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল, আমরা সেটা রাখতে দিয়েছি। আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম। এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রাখেন। 5 দফা দাবি নিয়ে আমরা ডিটেলস, আমাদের যে দাবি, কেন আমরা এই দাবি করছি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখি। আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন,
সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি দিয়ে আলোচনার জন্য এবারেও মানা হয়নি লাইভ স্ট্রিমিং এর পদ্ধতি। প্রশ্ন, কেন হলো না লাইভ স্ট্রিমিং? কারণ মামলা চলছে সুপ্রিম কোর্টে। গত কয়েক দিনের রাজ্য রাজনীতিতে আলোচনায় ছিল সরাসরি সম্প্রচার। মঙ্গলবার এই শুনানিতে উঠল সেই সরাসরি সম্প্রচারের প্রসঙ্গ। কপিল সিব্বল রাজ্যের আইনজীবী। আরজিকর মামলা একটি সংবেদনশীল মামলা, লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক। মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। অ্যাসিড হামলা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাদের। বলা হচ্ছে আমরা নাকি কোর্টে হাসাহাসি করছে। ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি। লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না। এটা একটা জনস্বার্থ মামলা। আইনজীবীদের নিরাপত্তার বিষয়টি আদালত খতিয়ে দেখবে। সুপ্রিম কোর্ট ও সিবিআই এর ওপর পুরো ভরসা রয়েছে বলে সোমবারই জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না। শোনেনি আমাদের কথা? আপনারা বলেছেন? হ্যাঁ, এবং সেটাই বলছে যে ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয়। তাহলে কতটা চাপ দিয়েছিল আপনাদের? চাপ 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে, 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করবো? সুপ্রিম কোর্টের উপর আমাদের 100% ভরসা আছে এবং সিবিআই এর উপর ভরসা আছে। আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো। মঙ্গলবার শীর্ষ আদালতে সিবিআই কে দেওয়া নির্যাতিতার বাবা মার চিঠির কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 12 সেপ্টেম্বর সিবিআই কে চিঠি দেন নির্যাতিতার বাবা মা। বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুক সিবিআই। বাবার চিঠিতে গুরুত্বপূর্ণ ক্লু রয়েছে। এদিন সিবিআই এর জমা দেওয়া দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে খুশি শীর্ষ আদালত। জানানো হয় আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এই রিপোর্টে। তবে রিপোর্টে যা উল্লেখ রয়েছে তা বেশ উদ্বেগজনক বলেই জানান প্রধান বিচারপতি। জানতে চাওয়া হয় চার্জশিট দিতে কতদিন সময় লাগবে। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, RPLUSNEWS। নাইট ডিউটি করতে পারবেন না মহিলারা। রাত্রির সাথে অ্যাপ নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে রাজ্যকে বিজ্ঞপ্তি তুলে নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম নির্দেশের পরেই রাজ্যের তরফে বিজ্ঞপ্তি মুছে ফেলার কথা জানানো হয়। মঙ্গলবার ছিল আরজিকর কাণ্ডের তৃতীয় দফার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে শুরু হয় মামলার শুনানি। আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। রিপোর্ট দেখে 3 বিচারপতি জানান কেন্দ্রীয় তদন্তকারী দলের রিপোর্ট দেখে তারা বিচলিত। সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ দেন প্রধান বিচারপতির বেঞ্চ। এই নিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, আরজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। রিপোর্ট দেখে বোঝা গেল সিবিআই এর তদন্ত ঘুমিয়ে যায়নি। রিপোর্টে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সত্য সামনে আনতে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে আনা যাবে না। রিপোর্ট সামনে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে খুশি সুপ্রিম কোর্ট। কিন্তু কি রয়েছে রিপোর্টে? তদন্তের স্বার্থে এখনই জানা যাবে না সেসব। তার জন্য আরো অপেক্ষা করতে হবে। অন্যদিকে সিবিআই কে কলকাতা পুলিশের দেওয়া সিসিটিভির ফুটেজ নিয়েও সুপ্রিম কোর্টে শুরু হয় বিতর্ক। সিবিআই এর দাবি, সিবিআই কে কত খুনের ফুটেজ দেওয়া হয়েছে? তদন্তের জন্য সিবিআই কে কতগুলি পেন ড্রাইভ দেওয়া হয়েছে? প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, 4টি ক্যামেরার যাবতীয় ফুটেজ থাকে এক জায়গায়। তা তুলে দেওয়া হয়েছে সিবিআই কে। 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআই কে। তখন সিবিআই এর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ দিল না কেন? সিজার লিস্টে নির্যাতিতার জিন্স ও অন্তর্বাস নেওয়া হয়নি।
সিসি ক্যামেরার ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে। আরজিকরের ঘটনার পর কর্মক্ষেত্রে মহিলাদের রাতের শিফটে কাজ করা নিয়ে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তি নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ওই নির্দেশিকা সংশোধন করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নির্দেশ, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। মহিলারা রাতে কাজ করতে পারবেন না এ কথা বলতে পারেন না। বিমান পরিষেবা, সেনায় অনেক মহিলা রাতে কাজ করেন। ফলে এই বিজ্ঞপ্তি কেন? মহিলারা এই ধরনের কোনো ছাড় চান না, তারা চান সমান সুযোগ। মহিলা ডাক্তাররা সব পরিস্থিতিতে কাজ করতে চান, তাদের সব পরিস্থিতিতে কাজ করা উচিত। রাজ্যকে এটি ঠিক করতে হবে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া আমাদের কাজ নয়। ইজলাসেই এক আইনজীবীকে ধমক দিলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি। আপনি বললেই পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না। এটা আমাদের কাজ নয়। তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই এর রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। মঙ্গলবারের এই শুনানিতে কার্যত ভৎসনার মুখে পড়ে রাজ্য। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, RPLUSNEWS। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গ ফের উঠল সুপ্রিম কোর্টের শুনানিতে। ডাক্তারদের সংগঠনের আইনজীবী জানান, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এটা সঠিক নয়। ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তার জন্য কি পদক্ষেপ? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে মঙ্গলবারের শুনানিতে কোনো নতুন কথা বলল না সুপ্রিম কোর্ট। আগের শুনানিতে যেমন বলেছিল তেমনই আশ্বাস দিল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। জানালো, কাজে ফিরলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। রাজ্যের তরফে বারবার অভিযোগ করা হয়েছে। ডাক্তারদের সংগঠনের আইনজীবী দাবি করেছেন, এই অভিযোগ সঠিক নয়। সিনিয়র চিকিৎসকেরা ওভার ডিউটি করছেন। অন্যদিকে কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার কি পদক্ষেপ রাজ্যের? জানতে চায় আদালত। প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন, গত শুনানিতে আমরা নির্দেশ দিয়েছিলাম ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। ওই বিষয়ে রাজ্য কি পদক্ষেপ করেছে? আমরা পদক্ষেপ করেছি, আদালতে ওই বিষয়ে জানাচ্ছি। অভিযুক্ত পুলিশেরই একজন, তিনি সিভিক ভলেন্টিয়ার। নিরাপত্তার অভাব ছিল বলেই তো ওই সিভিক ভলেন্টিয়ার সারা হাসপাতাল ঘুরে বেরিয়েছেন। আবার নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী রাখবেন? যেখানে সব সময় কাজ চলছে, চিকিৎসকেরা 36 ঘন্টা কাজ করছেন, সেখানে এমন নিরাপত্তা কেন? 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে উপযুক্ত নিরাপত্তা আশা করেন? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য। সিভিক ভলেন্টিয়ার নিয়ে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, ওই চুক্তিভিত্তিক কর্মীদের 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে তাদের থেকে উপযুক্ত নিরাপত্তার আশা করেন? কিভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে পারে রাজ্য? রাজ্যের এই বিষয়ে ভাবা উচিত। চিকিৎসকদের নিরাপত্তাহীনতার প্রশ্ন আসা স্বাভাবিক। রাজ্যের উদ্দেশ্যে বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, 28টি মেডিকেল কলেজ রয়েছে রাজ্যে। আরো 17টি হাসপাতাল সরকারের সঙ্গে যুক্ত, যেখানে 18 থেকে 23 বছরের তরুণীরা কাজ করেন। তাদের নিরাপত্তায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে নিরাপত্তাহীনতার প্রশ্ন আসা স্বাভাবিক। মঙ্গলবার জুনিয়র চিকিৎসকদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী ইন্দিরা জয় সিং। তিনি বলেন, জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্যের সঙ্গে তাদের যে বোঝাপড়া তা নথিবদ্ধ রাখা হোক। আমাদের সব দাবি একদিনে পূরণ হবে না। জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে চান, কিন্তু এই বিষয়ে এখনই নজর দেওয়া দরকার। জুনিয়র ডাক্তাররা জেনারেল বডির মিটিং করে সিদ্ধান্ত নেবেন। আন্দোলনরত চিকিৎসকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে তবেই পদক্ষেপ করতে হবে রাজ্যকে। মঙ্গলবারও একই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, RPLUSNEWS। কলকাতা ছাড়িয়ে নগরের সীমানা অনেক দূর। মিটিং, মিছিল, মৌলালি, কলেজ স্কোয়ার, কালীঘাট, ঘাট, খেলার মাঠ, ময়দান, হাওড়া ব্রিজ ধরে শিলিগুড়ি কিংবা দুর্গাপুর, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, নগর দর্পণ, RPLUSNEWSে শহরের রোজ নামচা। প্রতিদিন আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে।
বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাবে, পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন। আর সবার আগে, সবার পাশে। এতদিনেও শিক্ষকদের সঙ্গে বৈঠকে না বসায় মুখ্যমন্ত্রী সমালোচনা করেন তিনি। তাদের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের, তারা যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট তারা বিবেচক বলে মনে করি। এতদিন যে আন্দোলন করেছে তারা কখনো মিসস্টেপ করেনি, তারা কখনো ভুল পথে যায়নি, মানুষের সহযোগিতা নিয়ে তারা আন্দোলন করেছে। তাদেরকে এই আন্দোলনের বিরুদ্ধে অনেক রকমের প্ররোচনা ছিল, কোনো প্ররোচনাতে তারা পা দেয়নি। তাদের এই আন্দোলন কিন্তু বাংলার সকলের কাছে শিক্ষণীয়। তাদের দৃঢ়তা, তাদের যুক্তিকতা, তাদের বুদ্ধি বিবেচনা সকলের কাছে কিন্তু শিক্ষণীয় বলে আমি মনে করি। এটা তার একটা ইতিহাস বাংলায় তথা ভারতবর্ষে তৈরি করলো, এবং ডাক্তার বলেই তারা পেরেছে, শিক্ষক হলে পারত না। শিক্ষকরা আজও পারেনি। শিক্ষকদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মনে হয়নি একবার কথা বলা দরকার, তাও কিন্তু বছরের পর বছর খোলা আকাশের নিচে বসে আন্দোলন করেছে। ডাক্তার বলে মমতা ব্যানার্জি মাথা নিচু করেছে, কারণ ডাক্তাররা তার সঙ্গে সেবা জড়িত, তার সঙ্গে মানুষের প্রাণ জড়িত, সেখানে অনেক বেশি কথা হবে, সেটা অনেক বেশি সেন্সিটিভ, তাই বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করেছে। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী মাথা নিচু করতে বেলা মহিলা ছিল না। কিন্তু এই আন্দোলন বাংলার 10 কোটি মানুষের আন্দোলন ছিল। এই আন্দোলনের জোরে ভয় পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। তবে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, যেমন পুলিশ প্রশাসনের তরফে ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা। সেসব ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হচ্ছে, প্রশ্ন তুলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই আন্দোলন বাংলার 10 কোটি মানুষের আন্দোলন ছিল। এই আন্দোলনে ভয় পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কতগুলো স্টেপ নিয়েছেন। যদিও না যেমন বলে যে না চালে বিশ্বাস নেই, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যতক্ষণ না ইমপ্লিমেন্ট করছে ততক্ষণ আমরা বিশ্বাস করছি না। কিন্তু কতগুলো প্রশ্ন থেকে যাচ্ছে যে বিনীত গোয়েল এই টালা থানার ওসি অ্যারেস্ট হওয়ার পর পরিষ্কার বোঝা গেছে যে পুলিশ প্রশাসনের রোল ছিল তথ্য প্রমাণ লোপাট করাতে। তো এই তথ্য প্রমাণ লোপাট করাতে তো কাউকে সরিয়ে দিলে হয় না, তার তো শাস্তি হতে হবে, তাকে শাস্তি দিতে হবে। একসময় বিনীত গোয়েল সাহেব নিজে সিবিআইয়ের উপর ভরসা রেখে বলেছিলেন যে সিবিআই তো তদন্ত করছে, আমাদের মধ্যে থেকে কেউ তথ্য প্রমাণ লোপাট করেছে কিনা, যদি সিবিআই সেরকম প্রমাণ পায় ব্যবস্থা নেবে। তা আজকে বিনীত গোয়েলকে শুধু উনি সরিয়ে দিলেন বাঁচানোর জন্য, এইভাবে বিনীত গোয়েলকে উনি বাঁচাতে পারবেন না। বিনীত গোয়েলকে জেলে যেতে হবে যদি তার ইনভলভমেন্ট পাওয়া যায়, এবং আমার বিশ্বাস পাওয়া যাবে। তার সাথে সাথে এই যে বিভিন্ন স্বাস্থ্য অধিকর্তাদেরকে সরালেন, বাংলার মানুষের আন্দোলনের জন্য সরালেন, বাংলার মানুষের কাছে বাঙালির কাছে মাননীয় মুখ্যমন্ত্রী হেরে গেলেন। কিন্তু তার সাথে সাথে আমরা জানি যে এটা একটা ঘুণ ধরা ব্যবস্থা, এবং সেই ব্যবস্থাটা তৈরি করেছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য আমাদের দাবি এখনো পুরো পূর্ণ হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই। তিনিও নিজেও বলেছিলেন যে আমি পদত্যাগ করে দেবো যদি জনগণ চায়। আমার মনে হয় জনগণ সেটাই চাইছে, বিজেপির মনে হচ্ছে সেটাই চাইছে জনগণ। তাই ভারতীয় জনতা পার্টির আন্দোলন আগামী দিনে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী এদেরকে ওই বলির বকরা করে বেঁচে যাবেন, স্কেপগোট করে বাইপাস করে চলে যাবেন, বেঁচে যাবেন, এটা হতে পারে না। এই 4-5 জন যারা বলির বকরা হচ্ছে তারা নিজেরা সানন্দে বলির বকরা হন, বাংলার মানুষ আর বলির বকরা হতে রাজি নয়।
অভয়াকাণ্ড আন্দোলনের বিরাট জয়। আন্দোলনের দাবি মেনে সরানো হচ্ছে সিপি, ডিএমই, ডিএইচএস আর ডিসি নর্থকে। স্বাস্থ্য পরিকাঠামো ও প্রতিরক্ষার বিষয়ে নজর দেবেন। ডাক্তারদের কাজের পরিবেশ উন্নত করতে 100 কোটি টাকা ধার্য করা হয়েছে। সংগ্রামী অভিনন্দন আন্দোলনকারীদের, বললেন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস। দীর্ঘ টালবাহানার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সাথে বসতে বাধ্য হলেন এবং 38 দিনের যে বীরত্বপূর্ণ লড়াই আজকে জুনিয়র ডাক্তাররা লড়ছেন এবং গোটা রাজ্যের মানুষ যে তাদের পাশে এসে দাঁড়িয়েছে, এই আন্দোলনের চাপে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েকটা দাবি মেনে নিতে বাধ্য হলেন। যেমন পুলিশ কমিশনার, ডিএইচএস, ডিএমই এবং ডেপুটি পুলিশ কমিশনার নর্থকে তারা অপসারণ দাবিটা মেনে নিয়েছেন। কিন্তু এখনো এটা আমরা মনে করি যে এটা আন্দোলনের একটা বিরাট জয়। আমরা সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনের যে মূল দাবি অর্থাৎ অভয়াকাণ্ডের সাথে প্রকৃত অপরাধী যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিতকরণ এবং গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং এই ঘটনা যে কারণে পরিপ্রেক্ষিতে ঘটতে পারলো অর্থাৎ আজকে সিন্ডিকেট রাজ, দুর্বৃত্তায়ন এবং থ্রেট কালচার যে স্বাস্থ্য দপ্তর জুড়ে চলছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত মীমাংসা হয়নি বা এখনো পর্যন্ত সেই দাবি কিন্তু অধরাই রয়েছে। স্বাভাবিকভাবে আজকে আন্দোলনকারী যারা রয়েছে তারা ধর্মঘট সম্পর্কে যা সিদ্ধান্ত নেবে এবং আগামী দিনে আন্দোলনকে আরো দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে তারা যা যা পরিকল্পনা নেবে বা যা যা কর্মসূচি নেবে, সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে বিগত দিনের মতোই আমরা সেই আন্দোলনের পাশে থাকবো। আমরা সমস্ত আন্দোলনকারীকে আবার আরেকবার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। কালো ঘুড়ির উপরে লেখা বিচার চাই। এবার বিচারের দাবি ফুটে উঠল ঘুড়িতে। বিশ্বকর্মা পুজোর দিনে এইভাবে অভিনব প্রতিবাদ দেখা গেল স্বাস্থ্য ভবনের সামনে। ঘুড়ি হাতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দেখা গেল সাধারণ মানুষকেও। সবার একটাই দাবি, বিচার চাই। রাত পর্যন্তই তারা এখানে ছিলেন। সকালে হয়তো কিছুটা ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে, তবে বিক্ষিপ্তভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। বিকেল 4টের পর তাদের জেনারেল বডির বৈঠক রয়েছে, জিবি মিটিং রয়েছে এবং তারপরে যে কাজে যোগ দেওয়ার ব্যাপার, সেই কাজে যোগ দেওয়ার ব্যাপারে তারা যে এই যে সময় সেইটা কিন্তু দেখতে পাওয়া যাবে। একদিকে যেরকম বিশ্বকর্মা পুজো রয়েছে আজ, ঠিক তার পাশাপাশি ঘুড়ি বানানো হয়েছে, লেখা রয়েছে বিচার চাই। সেই বিচার চাই ঘুড়ি বানিয়ে তারা এখানে যে বিক্ষোভ দেখাচ্ছে, সে প্রতিবাদে সরব হচ্ছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। একদিকে প্রতিবাদ চলছে, প্রতিবাদের ঝড় উঠছে, প্রতিবাদের স্লোগান উঠছে, ঠিক তার পাশাপাশি বিশ্বকর্মা পুজোর এই সময় দাঁড়িয়ে একদিকে গলায় জাস্টিস জাস্টিস জাস্টিসের স্লোগান রয়েছে, ঠিক তার পাশাপাশি এইরকম ঘুড়ি বানিয়ে প্রতিবাদ। এইরকম ঘুড়ি বানানোর অভিনব যে ভাবনা কোথা থেকে আসছে? যখন নিজের গায়ে আগুনটা না লাগছে না, যতক্ষণ না লাগছে না ততক্ষণ মানুষের চেতনা আসছে না। আজ আমরা সবাই জ্বলছি, আমরা ফিরেছি বিচারের উৎসবে। আমরা ঘুড়ি বানিয়েছি এই কারণে আজ বিশ্বকর্মা পুজো হচ্ছে, ঠিক আছে? তা আমাদেরও তো প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ কি বন্ধ থাকবে বিশ্বকর্মা পুজোর দিন? কি নিয়ে প্রতিবাদ করব? আমরা ঘুড়ি নিয়ে প্রতিবাদ করছি। পুজোর জন্য আমরা এই ব্যানার বানিয়েছি, পুজোয় আমরা এই ব্যানারের প্রতিবাদ করব। মহলার জন্য আমরা আরো ব্যানার বানিয়েছি, সেগুলো নিয়ে প্রতিবাদ করব। যে যতক্ষণ না লিখিতভাবে বা ডকুমেন্টেশন যতক্ষণ না হচ্ছে, আমরা দেখুন এটা তো অনেক দিন ধরে চলছে এবং আমাদের ভরসা জায়গাটা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। যতক্ষণ না একটা লিখিত এবং ডকুমেন্টেশন হয়েছে ততক্ষণ আমরা কিন্তু এটাকে বিশ্বাস করছি না। কালকে ট্রান্সফারটা বেসিক্যালি এটা মানে এটা বাচ্চায় খেলনা দেওয়ার মতন, এটাকে তুই বায়না করছিস এরকম, এটা এরকম ব্যাপার নয়। এটা আমাদের বায়না নয়, এটা আমাদের কি বলবো, এটা আমাদের অধিকার, মৌলিক আমাদের আর্জি এটা ছিল যে অবশ্যই। এবং তাদের মধ্যে কতটা কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমাদের। গণতান্ত্রিক দেশের মধ্যে ট্রান্সপারেন্সি নেই, পাবলিকের সাথে যারা প্রোটেস্ট করছে, তাহলে আর সেই ব্যাপারটা কি? যেরকম বৈঠক হয়েছে গতকাল গভীর রাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, ঠিক তার পাশাপাশি আজকে বিকেল 4টের সময় একদিকে যেরকম বিনীত গোয়েলের অপসারণ রয়েছে, বিনীত গোয়েলের পরিবর্তে অন্য কোনো নতুন ডিসি আসছেন, ঠিক তার পাশাপাশি অপরদিকে ডিসি নর্থ তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। আর এই সব নিয়ে একদিকে যেরকম উত্তপ্ত রয়েছে পরিস্থিতি, ঠিক তার পাশাপাশি 4টের সময় জিবি মিটিং বসবে। জিবি মিটিং অর্থাৎ জেনারেল বডি মিটিং এর পরে তারা সিদ্ধান্ত নেবেন যে কাজে যোগদান বা এই সমস্ত বিষয়ে। একদিকে বিনীত গোয়েল সিপি বদল, অন্যদিকে ডিসি নর্থের বদলি, অর্থাৎ আবার অপরদিকে স্বাস্থ্য ভবনের 2 উচ্চপদস্থ অধিকর্তা তাদেরও অপসারণ, বদলি হয়ে নতুন কেউ আসবেন সেই জায়গায়।
জায়গায়, এবং যতক্ষণ না পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত পুরো বিষয়কের এই সমস্ত কাজ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগদান বা এই সমস্ত বিষয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। ক্যামেরায় সুদীপের সঙ্গে রিকের প্রতিবেদন, R+ নিউজ, কলকাতা। পর্বের জনমত হিন্দুত্ব সাথে কোথাও একটা ধর্মনিরপেক্ষতা অটোমেটিক্যালি আজ পাবো আমি 46 পয়সা, দিল আমাকে 4 আনা। আমি কোনোদিন অংশগ্রহণ করবো না। চোপড়ার ঘটনাটা অস্বীকার করতে পারে একদম সেন্ট্রাল এজেন্সি, সেখানে খুব মর্মান্তিক ঘটনা। রাজ্যপাল আমাদের বিজেপির প্রতিনিধি, সবার প্রতিনিধি। জনমতে আমরা ফোন অন করছি, বলুন। পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে জনমতে অংশ নেওয়ার জন্য বাগুইয়াটি থেকে ফোন করেছে, বর্ধমান থেকে ফোন করেছেন। রাজনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য, উন্নয়ন, রাজ্যের ক্ষমতা, বাংলার ভবিষ্যৎ নিয়ে খোলা মনে কথা বলুন। দেখুন জনমত, সন্ধ্যে 7টায় R+ নিউজে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর, সেখানে কিন্তু ঘটনা ঘটেছে যে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। কলকাতা ছাড়িয়ে নগরের সীমানা অনেক দূর। মিটিং, মিছিল, মৌলালি, কলেজ স্কোয়ার, কালীঘাট, গঙ্গার ঘাট, খেলার মাঠ, ময়দান, হাওড়া ব্রিজ ধরে শিলিগুড়ি কিংবা দুর্গাপুর, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, নগর দর্পণ, R+ নিউজে শহরের রোজ নামচা। প্রতিদিন আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। বিনীত গোয়েলের পর নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তার হাতেই দায়িত্ব তুলে দিলেন নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। পুলিশ প্রশাসনের রদবদল, সিপি ছিলেন বিনীত গোয়েল, হলেন মনোজ ভার্মা।
কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডিসি নর্থ ছিলেন অভিষেক গুপ্তা, হলেন দীপক সরকার। পুলিশ প্রশাসনের রদবদল, ডিসি নর্থ ছিলেন অভিষেক গুপ্তা, হলেন দীপক সরকার ডিসি নর্থ। এডিজি আইবি ছিলেন জাভেদ শামীম, হলেন জ্ঞানবন্ত সিং, হলেন এখন এডিজি আইবি। জ্ঞানবন্ত সিং হলেন নতুন, আর এছাড়া এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা ছিলেন, হলেন জাভেদ শামীম। পুলিশ প্রশাসনের রদবদল, জাভেদ শামীম হলেন এডিজি, স্বাস্থ্য অধিকর্তা ছিলেন দেবাশিস হালদার, হলেন স্বপন সোরেন। স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা ছিলেন কৌস্তব নায়েক। সিপি ছিলেন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল, হলেন মনোজ ভার্মা। নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। ডিসি নর্থ ছিলেন অভিষেক গুপ্তা, হলেন দীপক সরকার। ডিসি নর্থ হলেন দীপক সরকার। এডিজি আইবি ছিলেন জাভেদ শামীম, হলেন জ্ঞানবন্ত সিং। এডিজি আইবি হলেন জ্ঞানবন্ত সিং, আগে ছিলেন জাভেদ শামীম। এডিজি আইন শৃঙ্খলা ছিলেন মনোজ ভার্মা, হলেন জাভেদ শামীম। পুলিশ প্রশাসনের বড় রদবদল, স্বাস্থ্য অধিকর্তা ছিলেন দেবাশিস হালদার, হলেন স্বপন সোরেন। পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্বভার নিলেন মনোজ ভার্মা। আর এ বিষয়ে আমরা কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাইডি। সঞ্জনা, নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। সঞ্জনা, যেটা দেখা যাচ্ছে যে 4:45 নাগাদ কিন্তু দেখা যায় যে নতুন সিপি মনোজ ভার্মা, যিনি আগে এডিজি ল অ্যান্ড অর্ডার ছিলেন, তিনি লালবাজারে আসেন এবং সমস্ত ডিভিশনের এবং ট্রাফিকের ডিসিরা এবং তার পাশাপাশি দেখা যায় যে যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত পুলিশ কমিশনাররা সকলেই কিন্তু তাকে রিসিভ করেন এবং তাকে ফুল দিয়ে সম্ভাষণ জানানো হয়। এবং পুরানো নগরপাল বিনীত গোয়েল তিনি তার সমস্ত চার্জ, সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেন নতুন নগরপালকে এবং তার হাতে হ্যান্ডওভার করে দেওয়া হয় নগরপালের চার্জ। তারপরে তিনি কিন্তু বেরিয়ে যান তার নতুন অফিসের উদ্দেশ্যে। অর্থাৎ আজকে কিন্তু তিনিও, অর্থাৎ বিনীত গোয়েল তিনিও কিন্তু এডিজি এসটিএফ হিসেবে চার্জ কিন্তু নেবেন। কিন্তু সার্বিকভাবে দেখতে গেলে নতুন নগরপাল হিসেবে মনোজ ভার্মা তিনি কিন্তু ইতিমধ্যেই চার্জ নিয়ে নিলেন এবং বর্তমানে কিন্তু তিনি নগরপাল হিসেবেই কিন্তু বর্তমানে ভূষিত রয়েছেন। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি 1998 সালের ব্যাচের মনোজ ভার্মা তিনি কিন্তু তার ট্র্যাক রেকর্ড ঘাটলে কিন্তু দেখা যাবে যে তার যখন রাজ্যের পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে তখনই কিন্তু তাকে পাঠানো হয়েছে। যখন জঙ্গলমহলের অশান্ত হয়েছিল তখন তিনি পশ্চিম মেদিনীপুরের এসপি ছিলেন এবং দীর্ঘদিন তিনি সেই দায়িত্ব সামলেছিলেন। পাহাড়ে যখন পাহাড় অশান্ত হয়েছিল বিমন গুরুংয়ের সময় তখন তিনি সেই দায়িত্ব সামলেছিলেন উত্তরবঙ্গের চার্জ নিয়ে। তার পাশাপাশি দেখা যায় যে ব্যারাকপুরের পরিস্থিতি যখন খারাপ হয় তখন তিনি সিপি ব্যারাকপুর ছিলেন। অর্থাৎ এডিজি ল অ্যান্ড অর্ডারের আগেই কিন্তু তিনি সিপি ব্যারাকপুর হিসেবে ছিলেন। সেখান থেকে তিনি এডিজি ল অ্যান্ড অর্ডার হন এবং বর্তমানে তিনি সিপি কলকাতা পুলিশ। এবং পরিস্থিতি রাজ্যের বিশেষ করে শহরের পরিস্থিতি এখন বর্তমানে এতটাই অশান্ত বা জটিল, সেই জন্য কিন্তু সার্বিক বিবেচনা করেই তাকে নগরপালের পদে ভূষিত করা হয়েছে। সবটা মিলিয়ে বলতে গেলে যে আগামী দিনে মনে করা হচ্ছে যে পরিস্থিতি কিছুটা হলেও কিন্তু স্বাভাবিক হবে, কিছুটা হলেও কিন্তু শান্ত হবে শহরের পরিস্থিতি এবং সেই ভাবনা ভেবেই কিন্তু নতুন নগরপাল হিসেবে মনোজ ভার্মাকে নিয়ে আসা হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সঞ্জনা। লালবাজারের অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার ও সমস্ত ডিসিদের উপস্থিতিতে মনোজ ভার্মাকে দায়িত্বভার তুলে দিলেন বিনীত গোয়েল। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বদলি করা হচ্ছে সিপি, ডিসি নর্থ সহ স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। তবে এই সিদ্ধান্তে হতাশ সিনিয়র চিকিৎসক সংগঠন, এমনটাই জানাচ্ছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তার মতে শাস্তিস্বরূপ এই 4 জনকে বদল করা হোক, এমনটাই চেয়েছিলেন তারা। তা না করে 4 জনকে দেয়া হচ্ছে আরো সম্মানীয় কোনো পদ। আমরা সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলো হতাশ, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে যা উঠে এসছে তা হচ্ছে যে এই যাদের সরানো হচ্ছে তাদেরকে আরো সম্মানজনক পদে তাদের দেওয়া হোক। ফলে আমরা চেয়েছিলাম এদের শাস্তি স্বরূপ সরানো হোক, সেইটা কিন্তু প্রতিফলিত হলো না। আর এই পদগুলোতে কাদের আনা হবে সেটাও দেখতে হবে, তার কারণ ওই একই হেলথ সিন্ডিকেটের কাউকে যদি এই পদগুলোতে আনা হয় তাহলে তো সরানোর কোনো অর্থই হলো না।
ফলে হচ্ছে যে সেইটা আমরা দেখতে চাই আজ বিকেল বেলায়, যে কাকে তারা ওই পদে আনছেন, আর যাদের সরানো হলো তাদেরকে কোথায় হচ্ছে আলটিমেটলি রাখছেন, নতুন কোথায় তাদেরকে পুনর্বাসন দিচ্ছেন, এইটা আদৌ শাস্তি হচ্ছে কিনা, এই বিষয়টি না দেখে আমরা বুঝে উঠতে পারছি না যে হচ্ছে আদৌ এই আন্দোলনের কোনো দাবি পূরণ হলো কিনা জুনিয়র ডাক্তারকে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, টানা বৃষ্টিতে বহু জায়গা জলমগ্ন, তবে বৃষ্টি থেমেছে। দামোদরে লাল সতর্কতা জারি ডিবিসির। ডুবতে চলেছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের একাংশ। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সতর্ক করেন। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও কমছে না বিপদ। বর্ষার শেষ পর্যায়ে নদী, খাল, বিল প্রায় ভর্তি হয়ে পড়েছে। কোপাই নদীর জল ঢুকেছে বোলপুরে কঙ্কালীতলায়। লাভপুরের কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হলো টিবা অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম। কিন্ডাহাট থানার বলরামপুর ও ডোমপাড়ার কাছে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হলো একাধিক গ্রাম। অন্যদিকে নদীর জলমগ্ন রাস্তাঘাট, সমস্যায় সাধারণ মানুষজন। টানা বৃষ্টির জন্য বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। জলের তলায় চাষের জমি, মাথায় হাত চাষিদের। জল ছাড়লো মাইথন। জল জমায়, রাস্তাতে জল জমায়, সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। বৃষ্টি থেমে গেলেও বাঁকুড়ার ইন্ডাস্ট্রি বহু ঘরবাড়ি, চাষের জমি এখন জলের তলায় পড়েছে। ভেঙে পড়েছে ৮০টি মাটির বাড়ি। গৃহহীন মানুষদের নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। চরম সমস্যায় এলাকার মানুষ। গত কয়েকদিনের টানা বৃষ্টির জন্য জলমগ্ন বিভিন্ন জায়গা। বৃষ্টি থেমে গেলেও বাঁকুড়ার ইন্ডাস্ট্রি বহু ঘরবাড়ি, চাষের জমি রয়েছে জলের তলায়। মোট ৮০টি মাটির বাড়ি ভেঙে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ। প্রশাসনের পক্ষ থেকে গৃহহীনদের নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। অসহায় মানুষদের অভিযোগ, এলাকার এমপি এমএলএদের দেখা নেই। এলাকার মানুষ চরম সমস্যায় রয়েছেন। জানিস তো পঞ্চায়েতের সদস্যরা তো সব শুনেছে গ্রামেরই, কেউ আসেনি। সহযোগিতা করেছে না, সহযোগিতা এখনো পর্যন্ত কিছু পাই নাই। এখন কি চাইছেন আপনারা? যদি সরকার যদি একটু সাহায্য করে, মুখ তুলে তাকায়। এখন তো করার ক্ষমতা তো আমার তো সেরকম সামর্থ্য নেই, দিলে খুব উপকার। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন, কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা আটকে রেখেছে, তাই সাধারণ মানুষ ঘর পাচ্ছেন না। যাদের মাটির বাড়ি ভেঙেছে তাদের প্রত্যেকের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে। কেন্দ্র সরকার সময় মতো টাকা দিলে এলাকার মানুষ হয়তো দুর্ভোগে পড়তো না। এলাকার বিজেপি এমপি এমএলএ মানুষের সমস্যায় পাশে দাঁড়ায় না, শুধু ভোটের সময় রাজনীতি করতে আসে। কেন্দ্র সরকার যদি আজকে সেই 18 সালের সার্ভে অনুযায়ী যদি বাড়ি দিয়ে দিত, আজকের ইন্দাস ব্লক তথা গোটা পশ্চিমবাংলার যে মানুষ, যারা অতি দরিদ্র মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটা হতো না। আমাদের এলাকায় এমএলএ এমপি সবাই আছেন, কিন্তু তারা শুধুমাত্র রাজনীতি করছেন। তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে আপনারা অন্তত এলাকার মানুষ আপনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, আপনারা অন্তত রাজনীতিটা ছাড়ুন, কেন্দ্রকে চিঠি লিখুন যে রাজ্যের মানুষের স্বার্থে, এখানে পলিটিক্স নয়, রাজ্যের মানুষের স্বার্থে অন্তত এই বাড়িগুলো ছাড়া প্রয়োজন আছে। এখানে কোনো রাজনীতি করার দরকার নেই, এলাকার মানুষের স্বার্থে অন্তত এই বাড়িগুলো প্রয়োজন আছে। ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত জানান, অসহায় মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে খাবারের বন্দোবস্ত করা হয়েছে। মানুষগুলো দ্রুত কিভাবে সরকারি বাড়ি পায় তার ব্যবস্থা করা হবে। আমরা ইন্দাস ব্লকের এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে প্রায় 80টি বাড়ি পড়ে গেছে। এই 80টি বাড়ি শুধু পড়ে যাওয়া নয়, তার সঙ্গে যে বাড়িগুলো এখন মাটির বাড়ি যেগুলো পড়ে যাবে, এই বৃষ্টিটা সরে গেলে, রোদ হলে মাটির বাড়ির তলা আলগা হয়ে যায় এবং তার থেকে পড়ে যায়। সেই সংখ্যা কত হবে সেটা আগামী দিন বলতে পারা যাবে, এবং তার জন্য আমরা ব্লক প্রশাসন থেকে যা যা ব্যবস্থা নেবার সেগুলি নিতে পেরেছি। বাড়িতে বাড়িতে গিয়ে ত্রিপল পৌঁছে দেওয়া, তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, এই 3 দিন ধরে আমাদের রুটিনে চলছে। এবং আজও আমরা ইন্দাসের বিভিন্ন স্কুলে, আইসিডিএস সেন্টারগুলিতে যাদেরকে রেখেছি তাদের জন্য মনিটরিং করার জন্য বিশেষ একটি টিমকে রাখা হয়েছে, এবং পঞ্চায়েতের যারা ভিআরপি তাদেরকে কাজে লাগানো হয়েছে। তার সঙ্গে প্রধান, উপপ্রধান সহ সমস্ত উইংস কাজ করছে একসাথে। এবং আমরা চাইছি যে যাতে যারা এই রকম প্লাবনের মধ্যে পড়েছে তাদেরকে দ্রুত সেখান থেকে রিকভারি করা, এবং তাদের ঘরবাড়ির জন্য আগামী দিনে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে পাই টু পাই সমস্ত কিছু তাদের তথ্য সহ, ছবি সহ আমরা এখান থেকে দিচ্ছি, যাতে তাদের বাড়িগুলি
জন্য কিছু ক্ষতিপূরণ পাওয়া যায়, আগামী দিন বাড়িগুলি পায়, তার ব্যবস্থা করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। বিজেপি নেতা নির্মল কুমার ধারা জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো কিভাবে সমস্যার সমাধান করা যায়। এর পুরো দায়ভার নিতে হবে রাজ্য সরকারের। আমি এই বিষয়টা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা বলেছি, মানে উত্থাপন করেছি যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। এর টোটাল দায়ভারটা আমি বলতে পারি যে পুরো দায়ভারটা নিতে হবে রাজ্য সরকারকে। কারণ কি? কারণ আপনারাও জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষরা তাদের মাথার উপর ছাদ পাচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো বলছে আবাস যোজনা বন্ধ করে রেখেছে, কি বলবেন? কারণ কি বলুন তো? কারণ এই যে সরকার চলছে, একটা কাটমানির সরকার চলছে, একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যেখানে দিচ্ছিল সেখানে আপনারা দেখে থাকবেন যে সেখানেও দুর্নীতি করছে, সেখানেও কাটমানি খাচ্ছে। যে ব্যক্তি পাওয়ার যোগ্য তাকে না দিয়ে টাকার বিনিময়ে অন্যজনকে দিয়ে দেওয়া হচ্ছে। এই দুর্নীতির ফলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ আছে। এই ঘটনা নিয়ে ইন্দাসের শাসক বিরোধী তর্জা একেবারে তুঙ্গে। এখন দেখার কবে অসহায় মানুষগুলি তাদের আশ্রয়স্থল ফিরে পান। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর+ নিউজ। টানা বৃষ্টিতে বীরভূমে কুয়ে নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে পড়েছে 15টি গ্রাম। বীরভূমের ইলামবাজার ও পাড়ুইয়ের মাঝে শাল নদীর সেতু পারাপার করতে গিয়ে ভেসে গেল একটি বাইক। জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করছিল ওই দুজন বাইক আরোহী। অল্পের জন্য রক্ষা পেলেন তারা। তবে এলাকাবাসীরা ক্ষুব্ধ, কারণ 1 মাসের ব্যবধানে দুবার বাঁধ ভেঙে যাওয়ার এমন ঘটনা ঘটেছে। আপনাদেরকে সেই ছবি আমরা তুলে ধরছি। একেবারে জলের স্রোতে ভেসে গেল একটি বাইক। দুজন মানুষ বাইকে করে যাচ্ছিল আর একেবারে জলের স্রোতে সেতু পারাপার করতে গিয়ে এমন ঘটনা। ইলামবাজার ও পাড়ুইয়ের মাঝে শাল নদীর সেতু, আর সেই সেতু পারাপার করতে গিয়ে এমন ঘটনা ঘটল।
টানা বৃষ্টিতে বীরভূমের লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে পড়েছে 15টি গ্রাম। এর মধ্যে 6 থেকে 7টি গ্রাম প্রায় সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার লাভপুরের কুয়ে নদীর বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার পর প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ শুরু করা হয়। মঙ্গলবার বোলপুরের শীতল গ্রাম থেকে বুনিয়া পুজো করতে গিয়ে বন্যায় আটকে পড়েন এক পুরোহিত। তাকে উদ্ধার করে সিভিক ভলেন্টিয়ার সহ গ্রামবাসীরা তাকে নিয়ে যায় লাভপুরে। বাঁধ ভেঙে বন্যার ঘটনার একেবারে বিরল দৃশ্য আপনাদেরকে সেই ছবি আমরা তুলে ধরছি। শীতল গ্রামে বন্যায় আটকে পড়েন এক পুরোহিত, তাকে উদ্ধার করেন স্থানীয়রা, তাকে উদ্ধার করে সিভিক ভলেন্টিয়ার সহ গ্রামবাসীরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। অবশেষে খোঁজ মিলল 3টি ট্রলার সহ 49 জন মৎস্যজীবী। তাদের সকলকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় 3টি ট্রলার। সোমবার বঙ্গোপসাগরে 3টি ট্রলার উদ্ধার করার জন্য হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালানো হয়। এরপর মঙ্গলবার 3টি ট্রলার উদ্ধার হয়েছে। অবশেষে ট্রলারগুলির উদ্ধার হওয়ায় হাসি ফুটল নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের মুখে। অবশেষে বঙ্গোপসাগরে নিখোঁজ 49 জন মৎস্যজীবী উদ্ধার। 3 দিন পর খোঁজ মিলল নিখোঁজ 49 জন মৎস্যজীবী। সমুদ্র উত্তাল থাকার কারণে গভীর সমুদ্র থেকে সকল মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দিয়েছিল মৎস্য দপ্তর। আমাদের যে 3খানা মিসিং ছিল তার মধ্যে 2খানা ট্রলারকে ট্রেস করা গেছে। ডায়মন্ড হারবারের একটা হচ্ছে মা রিয়া এবং হচ্ছে শ্রীহরি, এই দুজনের মোট 33 জন ফিশারম্যান। যেহেতু ওদের ওয়্যারলেসগুলো ভালো ছিল আর যে ট্রলারগুলো একটু দূরে ছিল তাদের সঙ্গে ওয়্যারলেসে যোগাযোগটা হয়ে যায় এবং যোগাযোগ হতে ওদের যে ব্রেকডাউন যে অবস্থায় ছিল তাদেরকে হচ্ছে মোটামুটি রেস্কিউ করে নিয়ে আসা হচ্ছে একটাকে, আর একটা হয়তো সকালে হয়তো চলে আসবে। আর একটা ট্রলার যেটা হচ্ছে এফবি বাবা নীলকণ্ঠ, ওই ট্রলারের আমরা আশা করছিলাম যে আজকের হয়তো 4-5টা ট্রলার পাঠিয়ে আপাতত ওদের উদ্ধার করে আনা, কিন্তু এখানে কিছু মানে ওয়েদারের কিছু হচ্ছে কন্ডিশন এত খারাপ হলো সকালবেলাটা, যে জন্য আমাদের এখানকার যারা ফিশারম্যান তারা ট্রলার নিয়ে যেতে ঠিক রাজি হলো না। নিম্নচাপের জেরে কয়েকদিনের টানা বৃষ্টিতে সুন্দরবনের বিভিন্ন নদীর জল বাড়ায় শহর ও শহরতলিতে জলবন্দী বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা। বিপদের আশঙ্কায় বাঁধ পাড়ের মানুষরা। এখনো মেলেনি কোনো সরকারি সাহায্য। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইছে ইছামতি কালিন্দী নদী। যে কোনো মুহূর্তে ভেরি বাঁধ ভেঙে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে এবং জলের তলায় তলিয়ে যেতে পারে বিস্তীর্ণ এলাকা। ইছামতির জল ঢুকে পড়েছে সাঁড়াপুল, পান্তাপাড়া, কাঁটাবাগান, নিশ্চিন্তপুরের বিস্তীর্ণ এলাকায়। এই সব এলাকায় শস্য ক্ষেতে জল ঢুকে পড়ায় চিন্তায় চাষিরা। আপাতত বালির বস্তা দিয়ে জল আটকানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন গ্রামবাসীরা। আজকে তো সরাসরি বোনাস, আজকে কি ভাবছেন আপনারা? ভাবছি বলতে এই রাস্তায় এখন যদি কিছু না দেওয়া হয় নদীর জল গ্রামে ঢুকবে, এখান থেকে তো সব তলিয়ে যাবে, আমাদের এই ঘর বাড়ি সব তলিয়ে যাবে। কতখানা গ্রাম আছে এর ভিতরে? ও অনেক, দুর্গাপুর আছে, পান্তাপাড়া আছে, এখান থেকে ও শ্রীরামপুর আছে, এটা সব যাবে। কয়েকদিনের টানা বৃষ্টিতে হাসনাবাদের বরুণ হাটের পালপাড়া এলাকায় জমেছে জল। বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এলাকা, বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সাহায্য, আর তাই বিক্ষোভ শুরু করলেন গ্রামবাসীরা। তো আমাদের এখানে গ্রামে পুরো প্রচুর জল। রাতে তো ভরা কোটাল আছে, তাহলে কি পরিস্থিতি খারাপ? বলতে পারবো না কি হবে, হয়তো আমরা রাত থেকে এখানে দেখছি কি করা যায় কিনা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়? জানিয়েছিলাম, আমি বিডিও সাহেবকে জানিয়েছিলাম, উনি কোনো করেনি, বললো আপনারা করে নেন ওইটা। বাড়ছে একাধিক নদীর জলস্তর। জলবন্দী দশা থেকে কবে মিলবে মুক্তি, সেই প্রশ্নই এখন সুন্দরবনবাসীদের। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, RPLUS নিউজ। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, জল ছাড়া শুরু করলো ডিভিসি।
মাইথন ও পাঞ্চে দুই জলাধার থেকে মোট 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। মঙ্গলবার দুপুর থেকেই জল ছাড়া শুরু করেছে ডিভিসি। মাইথন ও পাঞ্চে জলাধার থেকে ছড়া হলো জল। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, ডিভিসির তরফে জল ছাড়া শুরু করলো, এই জল ছাড়াতে কোন কোন এলাকা প্লাবিত হতে পারে বলে মনে হচ্ছে? দেখো অঙ্কিতা, গতকাল থেকে কিন্তু ডিবিসি তার দুই জলাধার মাইথন এবং পাঞ্চের থেকে কিন্তু দফায় দফায় জল ছাড়ছে এবং সেই জল ছাড়ার পরিমাণও কিন্তু বাড়ছে এবং মঙ্গলবার দুপুর থেকে 2.5 লক্ষ কিউসেক মাইথন এবং পাঞ্চের থেকে জল ছাড়া হয়েছে। মাইথন থেকে 1,60,000 কিউসেক এবং পাঞ্চের থেকে 90,000 কিউসেক জল ছাড়া হচ্ছে এবং এই দুই জলাধার থেকে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এবং যেটা ডিবিসি সূত্রে খবর যে ঝাড়খণ্ডে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে এবং যার কারণে কিন্তু ঝাড়খণ্ডের উপকূলবর্তী এলাকার তিলাইয়া, কোনারক এবং যে ড্যাম রয়েছে সেই ড্যাম থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে এবং সেই জল কিন্তু মাইথন এবং পাঞ্চেতে জমা হচ্ছে এবং সেই জল জমা হওয়ার কারণে কিন্তু সেই অতিরিক্ত পরিমাণ জল কিন্তু ছাড়া হচ্ছে। তবে ঝাড়খণ্ডে এরকম বৃষ্টিপাত যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে জল ছাড়ার পরিমাণও বাড়তে পারে, এমনটাই ডিবিসি সূত্রে খবর। তবে এই জল ছাড়ার পরে বরাকর এবং দামোদর নদে কিন্তু জলস্তর কিন্তু ক্রমাগতই বেড়ে চলেছে, যেটা বরাকর নদীর জলস্তর বেড়ে গিয়ে বরাকরের বিভিন্ন এলাকা কিন্তু নদী তীরবর্তী এলাকা যেগুলো রয়েছে, কবরস্থান মহল্লা, ফাঁড়ি রোড, সেই সমস্ত এলাকার যে বাড়ি, সেই বাড়িগুলো কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে এবং তারা অনেকেই কিন্তু সেখান থেকে জিনিসপত্র নিয়ে তারা অন্যত্র আশ্রয় নিয়েছেন। তবে পুরো বিষয়টি কিন্তু জেলা প্রশাসনের এবং আসানসোল পুর নিগমের নজরে রয়েছে, পুরো বিষয়টি দেখছেন। তবে যেহেতু আজকে প্রায় 2.5 লক্ষ কিউসেক কিন্তু জল ছাড়া হয়েছে, যদি জল ঝাড়খণ্ডে বৃষ্টি হয় সেক্ষেত্রে জল ছাড়ার পরিমাণও কিন্তু বাড়বে। একদম নজর রাখো, ধন্যবাদ তোমায়। মাইথন ও পাঞ্চে দুই জলাধার 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি। বিশ্বকর্মা পুজো মানে দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। এই পুজো যেন বাঙালির শারদীয়া উৎসবের আগাম বার্তা নিয়ে আসে। তবে এবারের পরিস্থিতি কিছুটা আলাদা। আরজিকর কাণ্ডের ঘটনায় ভারাক্রান্ত সাধারণ মানুষ। তবে তারই মাঝে রানাঘাটের আকাশে দেখা গেল নানা রকম ঘুড়ির মেলা। শান্তিপুরের লোকাল ট্রেনে পালিত হলো বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো মানেই আকাশে নানান রকমের ঘুড়ির মেলা। পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বজ্ঞা, ছোটবেলায় শোনা এই গানের সুরে মন যেন ভেসে যায়। বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকেই নানান রকমের ঘুড়ির শোভা আকাশে দেখা যায়। বিভিন্ন জায়গায় তাই লাটাই ঘুড়ির লড়াই জমে ওঠে। পাশাপাশি অলিখিত ঘুড়ির যুদ্ধ দেখা যায়। ফোক কাটা শব্দে চারিদিকে মুখরিত হয়ে ওঠে। তবে এবারে পরিস্থিতিটা কিছুটা আলাদা। আরজিকর কাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মন ভারাক্রান্ত। তবে ছোট বাচ্চা থেকে কিশোরদের ঘুড়ি ওড়ানোর ইচ্ছাটা কিছুটা বেড়েছে বলে জানালেন নদিয়া রানাঘাটের এক ঘুড়ি বিক্রেতা। 17 ইঞ্চি, পেটকাটা, ডুগডুগি নানান ধরনের ঘুড়ি বিক্রি হচ্ছে। তবে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আগে যেমন সুতোর মাঞ্জা দেওয়া হতো সেই সব এখন অতীত। তার পরিবর্তে এসেছে মাঞ্জা দেওয়া সুতো। গত বছরের তুলনায় এবছরে 2024-এ মানে 75% বেশি। যেটা আমরা দেখেছি গত বছর 25% ছিল না বিজনেস, 75% উঠে এসছে। ছেলেপেলে এখন মোবাইলের থেকে একটু তারা সরে এসেছে, ঘুড়িটা নিয়ে আবার তারা ভাবছে, চিন্তা করছে এবং আসছে। আকাশে ঘুড়ি দেখা যাচ্ছে আর আমরাও খুশি আর কি। ফুল দিয়ে সাজানো ট্রেনের কামরা, চলন্ত ট্রেনেই হলো মন্ত্রপাঠ। পুজো হলো জাঁকজমক সহকারে। পুজোর পর মিষ্টিও খাওয়ানো হয় নিত্যযাত্রীদের। শান্তিপুর লোকালে 18 বছর ধরে এভাবেই পালন হয়ে আসছে বিশ্বকর্মা পুজো। এবারও তার ব্যতিক্রম হলো না। ফুল মিষ্টি সবেরই জোগাড় করে পুজো করলেন তারা। এই একটা দিনের উৎসব বন্ধনটা মজবুত করলো আরো। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, RPLUS নিউজ। রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের অভিনব উদ্যোগে আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজোর। যে পুজোতে ছিল না কোনো মূর্তি, পুজো করা হয় রিক্সা চালকদের। মুসলিম ধর্মের ইমাম ও হিন্দু ধর্মের ব্রাহ্মণ পুজো করবেন। প্রায় 10 জন রিক্সা চালককে পুজো করা হয় সমস্ত উপাচার মেনে। পাশাপাশি রিক্সা চালকদের ভবিষ্যতের কথা ভেবে একটি বীমার ন্যায় প্রকল্প চালু করা হয়। 2 জন প্রবীণ রিক্সা চালককে সেই প্রকল্পের আওতায় আনা হয়। এটা আমি প্রতি বছরই করি, আপনারাও জানেন। আমার বিশ্বকর্মা, এখানে কোনো ঠাকুর থাকে না। বিশ্বকর্মা বলতে প্রকৃত ওরা গরিব মানে, এরা খুব পুরনো রিক্সা চালক। যখন নারায়ণপুর গ্রাম ছিল
আমি ছোটবেলায় রিক্সায় চড়েছি, আমার মেয়ে চড়েছে, আমার বাবা মা চড়েছেন, তখন আমাদের রিক্সাই অবলম্বন, বাসও হয়নি। ফলে এটা আমার কাছে একটা অন্য সেন্টিমেন্ট, অন্য সাল। আমি কাকতলে যখন কাউন্সিলর ছিলাম, ওরা আমার ওয়ার্ডেরই বাসিন্দা, এই জন্য আমি ওদেরকে এটা প্রতিবাদ শ্রদ্ধা জানিয়ে 1 বছর থেকে দেখলেন যে সব থেকে বয়স্ক মানুষ 65-70 যারা চালান তাদেরকে 50,000 টাকা টোকেন দিয়ে তাদের প্রতি প্রভিডেন্ট ফান্ড, ভারতবর্ষের সরকার যে কোনো সরকার আসুক তার জন্য এই অসংগঠিত মানুষের প্রভিডেন্ট ফান্ড চালু করে। এটার জন্য অনাথ বাচ্চাদের হাতে ঘুড়ি লাটাই প্রত্যেকটি পুজো কমিটিকে শ্রদ্ধা। এবং শুধু তাই না, রিক্সা চালকদের মানুষ যেন হরলিক্স, কেউ হয়তো গরিব মানুষ অসচেতনতায় নেশা করে ফেলেন, কেউ হয়তো করেন, এই জীবন যুদ্ধে আমরা তাদের সঙ্গে আছি, ভালো কাজে আছি, এটাই আমাদের শ্রদ্ধা। বঙ্গদর্পণে এখন সময় জেলা.com-এর। মাঝে গোলটে গ্রামে শাল নদীর সেতু পারাপার করতে গিয়ে ভেসে যায় বাইক, অল্পের জন্য রক্ষা পায় বাইক আরোহী সহ একজন। ডিভিসি জল ছাড়তেই বাড়ল আসানসোল কুলটির বরাকর নদীর জলস্তর। নদীর জলস্তর বাড়ায় ভাসল নদী তীরবর্তী এলাকার একাধিক গ্রাম, জলমগ্ন একাধিক বাড়ি, সমস্যায় সাধারণ মানুষ। নিম্নচাপের জোরে বৃষ্টি, বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন জেলায়। বন্যার জলে তলিয়ে গেলেন এক বৃদ্ধের নাম পেয়ারা শেখ। নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি, তদন্তে ভরতপুর থানার পুলিশ। কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল যুব সভাপতি সুব্রত দাসের বাড়ির সামনে থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনাস্থলে ছুটে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, এলাকা উত্তপ্ত করার জন্য বিজেপি বোমা রেখেছে। জীবনের বাজি রেখে ছেলের প্রাণ বাঁচালেন মা। শিয়ালের হাত থেকে নিজের 6 বছরের শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে শিয়ালের কামড়ে জখম হলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের কালীপুরের এক বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবশেষে বঙ্গোপসাগরে নিখোঁজ 49 জন মৎস্যজীবী উদ্ধার। 3 দিন পর খোঁজ মিলল নিখোঁজ 49 জন মৎস্যজীবীর। সমুদ্র উত্তাল থাকার কারণে গভীর সমুদ্র থেকে সকল মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দিয়েছিল মৎস্য দপ্তর। নদিয়া শান্তিপুরে 7.35-এর শান্তিপুর শিয়ালদহ লোকালে পালিত হলো বিশ্বকর্মা পুজো। চলন্ত ট্রেনে চলে মন্ত্রপাঠ, প্রসাদ বিতরণ। 18 বছর ধরে এভাবেই পালন হয়ে আসছে বিশ্বকর্মা পুজো। বারাসাতের অভিযান সংঘ মাঠে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি হাতে নিয়ে অভিনব প্রতিবাদ। বারাসাত জেলা এসএফআই এর পক্ষ থেকে আকাশ দখলের ডাক দেওয়া হয়েছিল। ঘুড়ির মধ্যে লেখা উই ওয়ান্ট জাস্টিস। বঙ্গদর্পণ নিবেদন করছেন গৌরী দেবী নার্সিং একাডেমি। তাণ্ডব চালিয়েছে, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন RPLUSNEWS, সবার আগে সবার পাশে। কি, কেন, কিসের জন্য ঘটল ঘটনা, নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা? নাটকে নয়, চিৎকারে নয়, চেঁচামেচিতে নয়, ঝগড়ায় নয়, থাকছি শুধুমাত্র খবরে। সব প্রশ্নের উত্তর পাবেন ঝটপট, হয়ে যাবেন আপনি আপডেট চটপট। তাই বলি, আর নয় দেরি। হোয়াটসঅ্যাপের আপডেটসে গিয়ে চ্যানেলে সার্চ করুন RPLUSNEWS আর যুক্ত হয়ে যান RPLUSNEWS হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে। RPLUSNEWS ফলো করতে QR কোড স্ক্যান করুন। RPLUSNEWS, সবার আগে সবার পাশে।
আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে, বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই, আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। R+ নিউজ এখন আপনার হাতের মুঠোয়, যেখানে খুশি যখন খুশি আপনার মোবাইল ফোনে আমরা আছি। প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন R+ নিউজ অ্যাপ। জানতে থাকুন, লাইভে থাকুন, সব খবর সরাসরি। R+ নিউজ, সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। নির্যাতিতার পরিবার, মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। দেশেও কিন্তু এই আরজিকরভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন R+ নিউজ, সবার পাশে। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে অগ্রগতি, রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্ত রিপোর্টে যা দেখা গিয়েছে তা খুবই উদ্বেগজনক, মন্তব্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ নিয়ে রাজ্যের আর্জি খারিজ, আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না, এটা জনস্বার্থ মামলা, বললেন প্রধান বিচারপতি। কলকাতা পুলিশ মাত্র 27 মিনিটে সিসিটিভি ফুটেজ দিয়েছে, বাকি ফুটেজ কেন দিল না প্রশ্ন আইনজীবী ফিরোজ এডুজির। প্রায় 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, পাল্টা বক্তব্য রাজ্যে। হত্যাকাণ্ডে তদন্তে নির্যাতিতার বাবার বক্তব্যকে বিশেষ গুরুত্বের নির্দেশ সুপ্রিম কোর্টে। নির্যাতিতার বাবা যে সমস্ত বিষয় তুলেছেন সিবিআই সেগুলো দেখা উচিত, বললেন প্রধান বিচারপতি। কর্মক্ষেত্রে মহিলাদের ডিউটি আওয়ার্স নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি সঠিক করতে হবে, আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করতে পারবেন না, বললেন প্রধান বিচারপতি। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ বার্মা, এডিজি এসটিএফ এ বদলে বিনীত গোয়েলকে। ইএফআর 2nd ব্যাটালিয়নের সিও করা হল ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন মনোজ বার্মা। অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার ও ডিসিদের উপস্থিতিতে দায়িত্বভার বুঝে নিলেন বিনীত গোয়েল। রাজ্যের স্বাস্থ্য প্রশাসনে একগুচ্ছ রদবদল, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়ককে বদলি, নতুন স্বাস্থ্য অধিকর্তা করা হল স্বপন সোরেনকে, ওএসডি স্বাস্থ্য দেবাশিস হালদার। মাথা নিচু করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জুনিয়র ডাক্তারদের নাছোড় আন্দোলনেই এটা হয়েছে, শিক্ষক হলে পারতেন না, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শহরের 8 জায়গায় একযোগে ইডি হানা, তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোম, বালিগঞ্জের ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের বাড়িতেও হানা। পুরীতেই আরজিকর কাণ্ডে প্রতিবাদ, বারাসাতে প্রতিবাদী স্লোগানে আকাশ দখল এসএফআই এর, স্বাস্থ্য ভবনের সামনেও ঘুড়ি হাতে প্রতিবাদ জুনিয়র চিকিৎসক সহ সাধারণ মানুষের। 17 বছর পর আন্দোলনে বদল হলো সিপি, সুপ্রিম শুনানি কোন পথে, সিবিআই তদন্তে বিপদে কারা, দেখুন বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতুব্রত রাত 9টায়। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন চার্ট স্ক্রিন প্রবলেম, ভবিষ্যৎ নিয়ে খোলা মনে কথা বলুন।
দেখুন জনমত সন্ধ্যে 7টায় R+ নিউজে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। সিপি বদল এবং সিপি বদল করা হয়েছে, বিনীত গোয়েলের জায়গায় দায়িত্বে এসেছেন মনোজ ভার্মা। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, পুলিশ প্রশাসনের রদবদল। বিনীত গোয়েল ছিলেন এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে তাকে নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। এই সিপির পদত্যাগের দাবিতেই সরব হয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা এবং গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের সেই বৈঠক। সেই বৈঠকের পর রফা সূত্র এবং মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন আজ বিকেল 4টের পর সিপি বদল হবে, আর সেই মতোই বিনীত গোয়েলের জায়গায় এসেছেন মনোজ ভার্মা। আরো একবার আপনাদের জানাচ্ছি, কলকাতা নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতার নতুন নগরপাল মনোজ ভার্মা 1998 ব্যাচের আইপিএস অফিসার তিনি। কলকাতার সদ্য প্রাক্তন সিপি বিনীত গোয়েলকে বদলি করা হয়েছে এডিজি এসটিএফ পদে। পুলিশ প্রশাসনের একাধিক পদে রদবদলের পাশাপাশি প্রতিশ্রুতি মতো বদল করা হয়েছে 2 স্বাস্থ্য প্রশাসনের পদেও। সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপি সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের অপসারণের দাবি জানানো হয় জুনিয়র চিকিৎসকদের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মেলে আশ্বাস। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলনকারীদের দাবি মেনে পূর্ব ঘোষণা অনুযায়ী বদল করা হয় সিপি পদে। সিপি ছিলেন বিনীত গোয়েল, তার পরিবর্তে দায়িত্বে এসেছেন মনোজ ভার্মা। মনোজ ভার্মার কর্মজীবন, বামফ্রন্ট আমলে জঙ্গলমহল জুড়ে ছিল মাওবাদীদের কার্যকলাপ। সেই কার্যকলাপ দক্ষতার সঙ্গে সামলেছিলেন তিনি। সাল 2017 গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলন সামলেছিলেন মনোজ। সাল 2019 দার্জিলিং এর আইজি হন মনোজ ভার্মা। পরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দায়িত্বে আসেন তিনি। ভাটপাড়ায় গোলমালের সময় তার কাঁধেই যায় দায়িত্ব। মনোজ ভার্মা তাকে নতুন সিপি করা হয়েছে। মনোজ ভার্মা আর বিনীত গোয়েলের জায়গায় মনোজ ভার্মাকে নিয়ে আসা হয়েছে আর বিনীত গোয়েলকে পাঠিয়ে দেওয়া হয়েছে এডিজি এসটিএফ পদে। আমি তোমাকে আরো একবার বলি, মনোজ ভার্মা তাকে এডিজি ল অ্যান্ড অর্ডার এই পদে ছিলেন তিনি, অর্থাৎ এডিজি আইন শৃঙ্খলা পদে ছিলেন। এডিজি আইন শৃঙ্খলা পদ থেকে তাকে সিপি পদে নিয়ে যাওয়া হয়েছে আর এডিজি আইন শৃঙ্খলা পদে নিয়ে আসা হয়েছে জাভেদ সামিনকে। ডিসি নর্থ ছিলেন অভিষেক গুপ্তা, তার জায়গায় দায়িত্বে এসেছেন দীপক সরকার। এডিজি আইবি ছিলেন জাভেদ শামীম, তার জায়গায় দায়িত্বে এসেছেন জ্ঞানবান সিং। এডিজি আইন শৃঙ্খলা ছিলেন মনোজ ভার্মা, তার জায়গায় দায়িত্বে এসেছেন জাভেদ শামীম। পুলিশ প্রশাসনের একাধিক পদে রদবদলের পাশাপাশি প্রতিশ্রুতি মতো বদল করা হয়েছে 2 স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকের পদও। স্বাস্থ্য অধিকর্তা ছিলেন দেবাশিস হালদার, তার জায়গায় এসেছেন স্বপন সোরেন। শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা ছিলেন কৌস্তভ নায়েক, তার জায়গায় এখনো পর্যন্ত কে দায়িত্বভার নেবেন সেটা স্পষ্ট করে জানানো হয়নি। এই বদলের পর কি বলছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা? আমাদের যে সব থেকে উপরে যে দাবিটা যে তিলোত্তমা বিচার পাক, সুপ্রিম কোর্টে সঠিক বিচার হয় তিলোত্তমা বিচার পাক, সেটাই আমাদের সব থেকে প্রথম যে 5টা দফা দাবি, সেই দাবিটা আমাদের পূরণ হোক, ভালোভাবে পূরণ হোক, সেখানেই আমাদের জয়। সিপি বদলের খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে গানে আনন্দে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। তবে এখনো অপূর্ণই রয়ে গিয়েছে তাদের প্রথম দাবি, নির্যাতিতার খুনের ঘটনায় দোষীদের শাস্তি। সেদিকে এখনো তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা। সঞ্জু সুর ও নাজির রহমানের রিপোর্ট, R+ নিউজ।
অন্যদিকে যে গুরুত্বপূর্ণ খবরের আপডেট এই মুহূর্তে আপনাদের দেব, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরো 3 দিনের সিবিআই হেফাজত হয়েছে এবং তাদেরকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন শিয়ালদা কোর্টের বিচারক। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, টালা থানার প্রাক্তন ওসি এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ শিয়ালদা আদালতের বিচারক। সিবিআই এর হাতে গ্রেপ্তার হন ওসি অভিজিৎ মণ্ডল। অবশ্যই আপনারা জানেন, উপরতলার নির্দেশ পালন করতে গিয়েই কি গ্রেপ্তার, একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। টালা থানার প্রাক্তন ওসি গ্রেপ্তারে উদ্বেগ এবং সন্দীপ ঘোষ এবং উদ্বেগে কলকাতা পুলিশের নিচু তলার কর্মীরাও। এবং সন্দীপ ঘোষ তাকেও কিন্তু 3 দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছে। 14 দফা দাবি পেশ করা হয় সিবিআই হাতে গ্রেপ্তার ওসি অভিজিৎ মণ্ডল এবং তাদেরকে ফের 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক। টালা থানার প্রাক্তন ওসি গ্রেপ্তারে উদ্বেগ এবং রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উদ্বেগ রয়েছে কলকাতা পুলিশের নিচু তলার কর্মীদের মধ্যেও। 14 দফা দাবি পেশ করলেন নিচু তলার কর্মীরা এবং সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের 3 দিনের আরো সিবিআই হেফাজত হয়েছে, তেমনটা আমরা জানতে পাচ্ছি। তাদেরকে আজকে ফের শিয়ালদা আদালতে পেশ করা হয়েছিল এবং সিবিআই তাদেরকে 3 দিনের হেফাজতে চাইলে সেই নির্দেশ দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তার গ্রেপ্তারিতে আমরা দেখেছিলাম যে উল্লাসে ফেটে পড়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। শনিবার রাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি, যেদিন জুনিয়র চিকিৎসকেরা কালীঘাটে বৈঠকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, কিন্তু সেদিনের সেই বৈঠক ভেস্তে গিয়েছিল আপনারা জানেন এবং সেই রাতে গ্রেপ্তার হয়েছিলেন অভিজিৎ মণ্ডল। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও এবং তাদেরকে আজ শিয়ালদা আদালতে পেশ করা হলে আরো 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। উপরতলার নির্দেশ পালন করতে গিয়েই কি গ্রেপ্তার হতে হলো ওসি অভিজিৎ মণ্ডলকে এবং টালা থানার প্রাক্তন ওসির গ্রেপ্তারে রীতিমতো উদ্বিগ্ন নিচু তলার কর্মীরা। এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু সামনে নিয়ে এসেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। পাশাপাশি সন্দীপ ঘোষ আগে গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর হাতে নিয়োগ আর তার আর্থিক দুর্নীতির যে বিষয়টা সামনে এসেছিল সেখানে, এবং আরজিকর কাণ্ডে তাকে ফের গ্রেপ্তার করেন সিবিআই আধিকারিকরা গত শনিবার, যেদিন অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন সেদিনই। তাদেরকে এর আগেও 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন শিয়ালদা আদালতের বিচারক। আজকে ফের 3 দিনের আরও সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারে রীতিমতো উদ্বিগ্ন পুলিশের নিচু তলার কর্মীরা। একটা প্রশ্ন উঠছে, তাহলে কি উঁচু তলার কর্মীদের যে কথা বা মানতে গিয়েই এই গ্রেপ্তারি, এই প্রশ্ন উঠছে। সঞ্জনা লাহিড়ী আমাদের প্রতিনিধি নিউজ রুমে রয়েছেন, সঞ্জনা থেকে বিস্তারিতভাবে আপডেট জানবো। সঞ্জনা, ফের সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ানো হলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের, বিস্তারিত কি আপডেট পাচ্ছি? দেখো, জানিয়ে রাখি যে অভিজিৎ মণ্ডল তাকে কিন্তু আজকে আবার প্রোডাকশনের কথা ছিল এবং সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল উভয়কেই কিন্তু আজকে সেকেন্ড হাফে প্রডিউস করা হয় এবং আগামী 3 দিন তাকে সিবিআই হেফাজত দেওয়া হয়েছে। কারণ তারা একে অপরের মুখোমুখি বসিয়ে জেরা করলে কিন্তু একাধিক অসংলগ্ন কথা বলছেন, কার্যত সিবিআইকে তারা কিন্তু সাহায্য করছেন না যে দাবি করেছে সিবিআই, এবং সেই জন্যই তাদের কাছ থেকে সঠিক তথ্য নেওয়ার জন্যই আরও 3 দিনের সিবিআই হেফাজত প্রয়োজন এবং সেই চিত্রই কিন্তু উঠে আসে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, অভিজিৎ মণ্ডল 96-এর ব্যাচ। অভিজিৎ মণ্ডলের বেশ কিছু তার ব্যাচমেট তারা কিন্তু আগের দিনও শিয়ালদা আদালতে অর্থাৎ গত রবিবারে উপস্থিত ছিল প্রায় 25 জন। আজকেও দেখা যায় যে 20-25 জন তার ব্যাচমেট তারা কিন্তু উপস্থিত ছিল। শুধুমাত্র ব্যাচমেটরাই নয়, তার সিনিয়ররা, তার যে সমস্ত রিটায়ার্ড অফিসার রয়েছেন তারাও কিন্তু সমানভাবে প্রত্যেক দিন হিয়ারিংয়ে তারা কিন্তু উপস্থিত হচ্ছেন। এবং এই জায়গা থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে নিচুতলা কর্মীদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে। কার্যত বলতে গেলে বেশিরভাগ সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টরদের সোশ্যাল মাধ্যমে দেখা যাচ্ছে তাদের ডিপি কিন্তু তারা ব্ল্যাক করে দিয়েছেন এবং তাদের কিন্তু একাধিক মন্তব্য, এবং সেগুলো কিন্তু উপরতলার অফিসারদেরকে উল্লেখ করেই বা উদ্দেশ্য করেই কিন্তু সেই সমস্ত কটাক্ষের মন্তব্য কিন্তু দেখা গিয়েছে। কোনো অফিসার হয়তো লিখেছেন যত দোষ নন্দ ঘোষ, কোনো অফিসার হয়তো লিখেছেন
বলছেন যে তাদেরকে বলির পাঁঠা করা হলো, এরকম একাধিক কিন্তু কটাক্ষ নিচুতলার কর্মীদের উপরতলার কর্মীদেরকে উদ্দেশ্য করে কিন্তু উঠে আসছে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে সে জায়গায় দাঁড়িয়ে গতকালও দেখা গিয়েছে অভিজিৎ মণ্ডলের বাড়িতে ভি সলোমন নেশা কুমার অ্যাডিশনাল সিপি 5 তিনি কিন্তু গেছিলেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবং যেটা দেখা যাচ্ছে যে শনিবার অভিজিৎ মণ্ডল গ্রেফতার হওয়ার পর রবিবার 3 দফায় কিন্তু সমস্ত ইন্সপেক্টররা, সেটা প্রত্যেকটা ইউনিটের, কলকাতা পুলিশের যতগুলো ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটের ইন্সপেক্টররা তারা 3 দফায় বৈঠক করেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। এবং লালবাজারে দেখা যায় যে প্রথম দফায় 11টার সময় বৈঠক হয়, সেখানে তারা কিন্তু কার্যত জানিয়ে দেন যে তারা কর্মবিরতিতে যাবেন এবং সমগ্র যে ফোর্স রয়েছে, যে বাহিনী রয়েছে, তারা কিন্তু কাজ করবেন না এমনটা কিন্তু জানান। এরপরে দেখা যায় তাদেরকে যখন তৎকালীন নগরপাল বিনীত গোয়েল বলেন যে এরকমভাবে হয় না, কারণ যেহেতু এটি একটি রেজিমেন্টেড ফোর্স, তো সেক্ষেত্রে এইরকম সিদ্ধান্ত তারা নিতে পারেন না। এরপরে দেখা যায় বিকেল 4টে নাগাদ আবার একটি বৈঠক হয় এবং পূর্ণাঙ্গ বৈঠক হয় রাত্রি 8টা নাগাদ কলকাতা পুলিশ ক্লাবে। সেই বৈঠক থেকে যে নির্যাস উঠে আসে যে তারা কিন্তু 14 দফা এজেন্ডা রেখেছেন এবং সেই এজেন্ডায় বিভিন্ন বিষয় তারা তুলে এনেছেন। একদিকে যেরকম তার অভিজিৎ মণ্ডলের পরিবারকে লিগাল সাপোর্ট দেওয়া হবে, ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে, সোশ্যাল সাপোর্ট দেওয়া হবে, তার পাশাপাশি তারা কিন্তু 1 ঘন্টার জন্য পেন ডাউন করার প্রস্তাবও রেখেছেন। এবং এই রকম যদি সিচুয়েশন তৈরি হয় সেক্ষেত্রে সমগ্র কলকাতা কার্যত অচল হয়ে যাবে এবং সেই আশঙ্কাই কিন্তু করেছেন উচ্চপদস্থ আধিকারিকরা। যদিও ইতিমধ্যেই দেখা গিয়েছেন যে নতুন নগরপাল দায়িত্বভার তুলে নিয়েছেন এবং সেই জায়গায় মনে করা হচ্ছে যে কিছুটা হলেও কিন্তু এই নিচুতলা কর্মীদেরকে স্তিমিত করা সম্ভব। কিন্তু নিচুতলা কর্মীদের মধ্যে থেকে যে ক্ষোভ বারংবার উঠে আসছে যে আজকে যদি অভিজিৎ মণ্ডল হয়ে থাকে তাহলে কালকে তাদের কথাতেও তারাও কিন্তু এরকম তাদের পরিস্থিতি হতে পারে। কারণ যেখানে দেখা যাচ্ছে যে ঘটনা ঘটেছিল 8ই আগস্ট, সেই ঘটনায় পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে অভিজিৎ মণ্ডল ছাড়াও উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন। সেক্ষেত্রে সিনিয়র বা সুপিরিয়র যখন থেকে থাকে সেক্ষেত্রে নিচুতলা কর্মীদের কার্যত কিছুই করার থাকেন না, যেমনটা দাবি করেছেন নিচুতলার অন্যান্য সাব ইন্সপেক্টররা। এবং সেখান থেকেই কিন্তু তারা বলছেন যে যেখানে সুপিরিয়র রয়েছে একটা রেজিমেন্টেড ফোর্সে, সেখানে তারা থেকে সেই একটা ওসি থেকে কি বা করতে পারে। এই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে একটা চাপা উত্তেজনা বা চাপা ক্ষোভ তাদের মধ্যে কিন্তু রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা আগামী দিনে কতটা সহানুভূতিশীল হবেন এটাও কিন্তু একটা বিরাট বড় প্রশ্নের মুখে। এবং সাধারণ মানুষ যেভাবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশের ওপর কার্যত ক্ষোভে ফেটে পড়ছেন, সেই জায়গায় দাঁড়িয়েও বা তারা কতটা এই সাধারণ মানুষকে নিজেদের রুলে চালাতে পারবেন এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তবে এখন দেখার বিষয় যে এই যে ক্ষোভ নিচুতলার কর্মীদের মধ্যে এটা কতদিনে স্তিমিত হয়। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছে রাজ্য প্রশাসন এবং সেই এই যেহেতু বর্তমানে নজর থাক সঞ্চনা। আপাতত তোমাকে ধন্যবাদ এবং পরে আবারও কথা বলবো এই বিষয়ে। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারিতে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশের নিচুতলার কর্মীরা। 14 দফা দাবি পেশ করলেন নিচুতলার কর্মীরা। সিবিআই এর হাতে গ্রেপ্তার ওসি অভিজিৎ মণ্ডল এবং উপরতলার নির্দেশ পালন করতে গিয়েই কি গ্রেপ্তার, এই প্রশ্ন তুলেছেন নিচুতলার কর্মীরা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কিন্তু বদল করা হয়েছে সিপি এবং বিনীত গোয়েলের পরিবর্তে সেখানে মনোজ বর্মা তিনি দায়িত্ব নিয়েছেন। কিন্তু আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন, তাদের আন্দোলন কি আদতে উঠবে, তারা কি চাইছেন, সরাসরি এই বিষয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে। নাজিয়া, দেখো আজকেই কলকাতা সিপি পরিবর্তন হয়েছে, অর্থাৎ কমিশনার অফ পুলিশের পরিবর্তন করা হয়েছে। যে ডিমান্ডটা ছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে সিপির অপসারণ করতে হবে এবং গতকালকেই যে বৈঠকে এই 5 দফা দাবির মধ্যে 1 দফা দাবি ছিল এবং সেই দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ভবনের 2জন স্বাস্থ্যকর্তাকে তাদেরকে কিন্তু অপসারণ করা হয়েছে। এবার দেখার যে দাবিগুলো পূরণ হচ্ছে, তারপরে এই যে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের সেই কর্মবিরতি
উঠছে কিনা, সেই কর্মবিরতি উঠবে কিনা সেটা এখন একটা প্রশ্ন। এবং এই মুহূর্তে কিন্তু আন্দোলন অব্যাহত। আমি ছবিটা দেখাবো যে আন্দোলন কিন্তু জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে সামিল হয়েছেন, অভয়ার বিচার যে আন্দোলনে সামিল হয়েছেন, সেই আন্দোলন কিন্তু অব্যাহত এবং পাশাপাশি চলছে বৈঠক। বিভিন্ন মেডিকেল কলেজ ভিত্তিক এই বৈঠক হচ্ছে, নিজেদের মধ্যে মেডিকেল কলেজগুলি বৈঠক করছে, তারপরে হবে মাস জিবি এবং সেই জিবিতে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে যে এই যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন কিনা, কাজে যোগ দিচ্ছেন কিনা। তার কারণ এর আগে সুপ্রিম কোর্ট তাদেরকে বলেছিলেন কাজে যোগ দিতে। সরকারের তরফ থেকে বারবার আবেদন করা হয়েছে কাজে যোগ দিতে, তার কারণ কাজে যোগ না দেওয়ার জন্য সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। এবং সেক্ষেত্রে কাজে যোগ দেওয়ার জন্য গতকালকেও কিন্তু যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়, সেই বৈঠকেও কিন্তু মুখ্যমন্ত্রী আবেদন করেন যে জুনিয়র ডাক্তাররা যেন কাজে যোগ দেন। জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করার পরে তারা জানায় যে দাবিগুলো তারা এই দাবিগুলো 5টি দাবির মধ্যে 4টি দাবি তারা পূরণ করবেন এবং সেই দাবিগুলো পূরণ হলে তবে কর্মবিরতি তারা প্রত্যাহার করবেন। সেই নিয়েই কিন্তু চলছে এবার জুনিয়র ডাক্তারদের মধ্যে বৈঠক। এবার কলেজ ভিত্তিক এখন বৈঠক চলছে, অর্থাৎ মেডিকেল কলেজ ভিত্তিক বৈঠক চলছে। তারা নিজেদের মধ্যে মেডিকেল কলেজগুলো তারা আলোচনা করছেন এবং তারপর হবে মাস জিবি এবং সেই জিবিতে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে যে এই যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন কিনা। আমরা কথা বলবো যে 5টি দাবির মধ্যে 4টি দাবি পূরণ হয়েছে, তো এবার কি কর্মবিরতি উঠতে পারে? আপনি কি বলবেন? পুরো প্রপারলি বিচার না হওয়া অবধি, আর আমার মনে হয় যতক্ষণ না আসল দোষীরা সামনে আসছে তার আগে হয়তো আন্দোলন উঠবে না। আন্দোলন আর কর্মবিরতি দুটো আলাদা। আপনাদের পক্ষ থেকেও কিন্তু বারবার সেটা বলা হয়েছে, কর্মবিরতির কথাটা বলা হচ্ছে যে আমাদের কর্মবিরতির জন্য কোনো হাসপাতাল কিন্তু বন্ধ নেই, ঠিক আছে? আমাদের কর্মবিরতির জন্য কোনো রোগীদের কোনো অসুবিধা হচ্ছে না। তো এমতাবস্থায় আমাদের এই মুভমেন্টটাকে হঠাৎ করে কর্মবিরতি করে ব্যাকফুটে নিয়ে যাওয়ার খুব একটা প্রচেষ্টা আমাদের বা চিন্তা ভাবনা আমাদের নেই। সেরকম অসুবিধা হলে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় যেরকম কথা হচ্ছিল হওয়ার, বাট এখনই সেটা কোনো দরকার নেই বলে আমাদের মনে হয়, ঠিক আছে? সিপির অপসারণ চেয়েছিলেন এবং সেই মতোই কিন্তু সিপিকে অপসারিত করা হয়েছে এবং নতুন সিপি আজকে জয়েন করেছেন। তো কি বলবেন, এতে কি আপনাদের ডিমান্ডগুলো পূরণ হচ্ছে? আমরা আশা করব যে আমাদের ডিমান্ডগুলো যাতে খুব শীঘ্রই পূরণ হয়। এখনো পর্যন্ত অনেকটাই অগ্রগতি হয়েছে, মানে কিছুদিন আগে অবস্থা পর্যন্ত যা অবস্থা ছিল তার থেকে এখন আমরা অনেকটাই সন্তুষ্ট আছি, ঠিক আছে? সিবিআই এর হাতে পুরো ইনভেস্টিগেশন চলছে এবং আমরা আশা করছি মানে অরিজিনাল যারা দোষী তারা শাস্তি পাবে। একেবারেই আন্দোলন কিন্তু এখনো অব্যাহত থাকবে সেই ইঙ্গিত কিন্তু দিলেন এবং পাশাপাশি এই যে কর্মবিরতি, এই কর্মবিরতি নিয়ে কিন্তু আজকে একটা সিদ্ধান্ত হতে পারে। তার কারণ আজকে মেডিকেল কলেজ ভিত্তিক আলোচনা হচ্ছে এবং সেই মেডিকেল কলেজ ভিত্তিক আলোচনা হওয়ার পরে একটি মাস জিবি হবে এবং সেই জিবির পরে কিন্তু সিদ্ধান্ত কি নিলেন জুনিয়র ডাক্তাররা এই কর্মবিরতি সম্পর্কে সেটা জানা যাবে। আমি দেখাবো যে আন্দোলন কিন্তু অব্যাহত এবং স্লোগানিং যে প্রায় 39 দিন ধরে যেভাবে আন্দোলন চলছে এবং যেভাবে আমি ছবিটা বলবো আমার চিত্র সাংবাদিককে যে যেভাবে আন্দোলন চলছে সেই আন্দোলন কিন্তু এতটুকু রেস্ট কমেনি। ইতিমধ্যেই সিপিকে অপসারণ করা হয়েছে, যে তার ডিমান্ড ছিল স্বাস্থ্য 2 কর্তাকে সরানো কথা জানানো হয়েছে। তাহলে দাবি যেগুলো ছিল সেগুলো প্রায় পূরণ হচ্ছে। কি বলছেন? একদমই হচ্ছে না, কোনো দাবি পূরণ করা
হচ্ছে না, খালি পথটা চেঞ্জ করা হচ্ছে। একে অন্য সিটে বসানো হচ্ছে, অন্যকে অন্য সিটে বসানো হচ্ছে। আমাদের দাবি পদত্যাগ, ট্রান্সফার নয়। আমাদের দাবি পদত্যাগই থাকবে। সিপির পদে আপনারা বিনীত গোয়েলকে চাননি। বিনীত গোয়েলকে কোথায় দিচ্ছে সেটা রাজ্য সরকারের ব্যাপার, কিন্তু সিপির পদে আপনারা চাননি, সেই কথা রাজ্য সরকার রেখেছেন। তাহলে সেটা তো দাবি শুধুমাত্র আংশিক কিছুটা আমাদের পরিবর্তন এসছে। আমাদের কিন্তু সমস্ত দাবি এখনো পর্যন্ত মানা হয়নি। যতক্ষণ না আমাদের দাবি মানা হবে। কি দাবি আছে? আমাদের নিরাপত্তা চাই। আমাদের যে 5টা দাবি নিয়ে আমরা এখানে রয়েছি, লালবাজারও গেছিলাম, তারপরে আমরা স্বাস্থ্য ভবনেও এসেছি, সেই 5টা দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। কর্মবিরতি বারবার কিন্তু কর্মবিরতি তুলে নেবার আবেদন জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজকে আপনাদের মিটিং পর্যন্ত হচ্ছে, কি বলবো? কর্মবিরতি কিন্তু সবাই নেই। জুনিয়র ডাক্তাররা এখানে থাকলেও সিনিয়র ডাক্তাররা কিন্তু প্রত্যেকটা জায়গায় রয়েছে। তারা কিন্তু প্রত্যেকবার বলেছে যে কাজ চলছে, এবং প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমাদের কাছে ভিডিও রয়েছে যে তারা সুরক্ষা পাচ্ছে, তারা চিকিৎসা পাচ্ছে। তো আমাদের খাতে আমরা এখানে চালাচ্ছি আমাদের আন্দোলন, ওখানে সিনিয়র ডাক্তাররা রয়েছে, তারা দেখে নিচ্ছে। এবং আমাদের এখানেও মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। আমরা কিন্তু কর্মবিরতির সাথে সাথে আমরা কিন্তু এখানেও কাজ চালাচ্ছি, সেখানেও চিকিৎসা চালাচ্ছি, এবং এখানেও কিন্তু আন্দোলনও চলছে। আন্দোলনের সাথে সাথে আমাদের কাজও চলছে। আন্দোলনের সঙ্গে সঙ্গে কাজও চলছে। শুধুমাত্র যে এই জুনিয়র ডাক্তাররা আন্দোলনে সামিল হয়েছেন তা নয়, প্রতিটি সাধারণ মানুষও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। সিনিয়র ডাক্তাররা পাশে দাঁড়িয়েছেন জুনিয়র ডাক্তারদের। আমি কথা বলবো, একজন এখানে সিনিয়র আছেন, তার সঙ্গে কথা বলবো। আপনি কি ডাক্তার? সরি, আপনি ডাক্তার না এমনি এদের পাশে? আমি ডাক্তার নই। পাশে দাঁড়িয়েছেন? এদের পাশে দাঁড়িয়েছি। বলবেন এদের এই আন্দোলন এবং এই আন্দোলনকে ঘিরে মানুষ যে তাদের পাশে দাঁড়াচ্ছে, আর এরকম একটা মানে কাজের জায়গায় একজন তরুণী চিকিৎসকের এইভাবে মৃত্যু, কি বলবো? না এ তো মানে কি বলবো, পাপ বিদায় করা দরকার। এই যে অভিজিৎ চৌধুরী যেটা বলেছে না, যে জঞ্জাল সাফা করা দরকার, করতেই হবে, তা না হলে ভবিষ্যৎ নেই। সিম্পলি আমরা যেটা মনে করি, যদি ওইটা না হয় তাহলে ভবিষ্যৎ বলে কিছু নেই। আজকে যা হবার হয়ে গেল, কালকেও হয়তো যা হবার হয়ে যাবে। নেক্সট জেনারেশন আছে, তারপরের জেনারেশন আছে, তারা কি করবে? সুতরাং এখন থেকে ইট হ্যাজ টু বি ইন এ ডিসিপ্লিন ম্যানার, প্রপার ম্যানার। মানুষ এই আন্দোলনে যোগদান করেছেন। আমি আরো একবার শোনাবো যে আন্দোলনে একেবারেই বুঝতে পারছি রাজিয়া, এবং সেই ছবিও দেখাচ্ছি। শুধুমাত্র জুনিয়র চিকিৎসকেরা যে আন্দোলন কর্মসূচিতে সামিল হয়েছেন এমনটা নয়, সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়িয়েছেন এই আন্দোলনকে সমর্থন করার জন্য। আপাতত তোমাকে ধন্যবাদ, নজর রাখো, পরে আবারও কথা বলছি তোমার সঙ্গে। এবং খবর প্লাস আপাতত এই পর্যন্ত। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন চার্ট স্কিন প্রবলেমের একটা তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে।
আজকের পর্বের জনমত। হিন্দুত্ব সাথে কোথাও একটা ধর্মনিরপেক্ষতা অটোমেটিক্যালি আছে। পাবো আমি 46 পয়সা, দিল আমাকে 4 আনা, আমি কোনোদিন অংশগ্রহণ করবো না। চোপড়ার ঘটনাটা অস্বীকার করে একদম সেন্ট্রাল এজেন্সি সেখানে খুব মনোরম ঘটনা। রাজ্যপাল আমাদের বিজেপির প্রতিনিধি, সবার প্রতিনিধি। জনমতে আমরা ফোন অন করছি, বলুন। পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে জনমতে অংশ নেওয়ার জন্য বাগুইয়াটি থেকে ফোন করেছে, বর্ধমান থেকে ফোন করেছেন। রাজনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য, উন্নয়ন, রাজ্যের ক্ষমতা, বাংলার ভবিষ্যৎ নিয়ে খোলা মনে কথা বলুন। দেখুন জনমত, সন্ধ্যে 7টায় আর+ নিউজে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো, এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর, সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। কলকাতা ছাড়িয়ে নগরের সীমানা অনেক দূর। মিটিং, মিছিল, মৌলালি, কলেজ স্কোয়ার, কালীঘাট, গঙ্গার ঘাট, খেলার মাঠ, ময়দান, হাওড়া ব্রিজ ধরে শিলিগুড়ি কিংবা দুর্গাপুর, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, নগর দর্পণ আর+ নিউজে শহরের রোজ নামচা। প্রতিদিন আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। নমস্কার, দেখছেন আর+ নিউজ, খবর প্লাসটি জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। আজ খবরে নজর রাখতেই হচ্ছে, পুজোর আগে কিন্তু বন্যার ভ্রুকুটি দেখা দিচ্ছে। বৃষ্টি ইতিমধ্যেই থেমে গিয়েছে, তবে দাবতরে লাল সতর্কতা জারি করা হয়েছে ডিভিসির তরফে। ডুবতে চলেছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের একাংশ। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে সতর্ক করেন। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে গেলেও কিন্তু বিপদ কমছে না। বর্ষার শেষ পর্যায়ে নদী, খাল, বিল প্রায় ভর্তি, প্রায় জলমগ্ন। কোপাই নদীর জল ঢুকতে শুরু করেছে বোলপুরের কঙ্কালীতলাতে। লাভপুরের কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ঠিবা অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম। কীর্ণাহাট থানায় বলরামপুর এবং ডোমপাড়ার কাছে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম। অন্যদিকে নদিয়াতে জলমগ্ন হয়েছে রাস্তাঘাট। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গার 6টা ছবি আপনাদের সামনে আমরা রাখছি। বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি জলের তলায় চাষের জমি, নিঃসন্দেহে একটা বড় উদ্বেগের, বড় আশঙ্কার, বিশেষ করে কৃষকদের এবং পুজোর মুখে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। সেই ছবিও দেখাচ্ছি। জল ছাড়ছে মাইথন ব্যারাজ
ব্যারেজ দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে এবং সেই জল ছাড়ার পরে দামোদর অববাহিকায় যে সমস্ত এলাকা রয়েছে সেখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জলের তলায় কঙ্কালীতলা মন্দিরও সেই ছবি দেখতে পাচ্ছেন এবং জল জমে রয়েছে রাস্তাতে, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সব মিলিয়ে কিন্তু রীতিমতো উদ্বেগ, রীতিমতো আশঙ্কায় দিন কাটাচ্ছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা, কারণ পুজো একেবারে দুয়ারে। আর এই পরিস্থিতিতে যদি বা এই মুহূর্তে যদি বন্যা দেখা দেয়, অনেক যথেষ্ট বিপদে, যথেষ্ট আশঙ্কার মানুষজনের কাছে। এবং মাইথন এবং পাঞ্চেত ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ জায়গায় নদী বাঁধ অর্থাৎ উপকূলবর্তী এলাকা যেখানে নদী বাঁধ রয়েছে সেই নদী বাঁধগুলো ভেঙে প্লাবিত হয়েছে। নদী বাঁধ সংলগ্ন এলাকার গ্রামগুলো, সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই ছবিও যেমন আপনাদের সামনে তুলে ধরছি, জলের তলায় চাষের জমি সেটাও দেখাচ্ছি। অন্যদিকে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে এবং সেই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হওয়ার ফলে কিন্তু দামোদরের নিম্ন অববাহিকায় প্লাবনের আশঙ্কা দেখা দিচ্ছে। প্রায় 1,60,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এখনো পর্যন্ত যে আপডেট পাচ্ছি, নতুন করে কি জল ছাড়া হবে, সব মিলিয়ে কি আপডেট পাচ্ছি, সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর জন্য প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা করা হয়েছে। ছোটন সেনগুপ্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ছোটন, এখনো পর্যন্ত আমরা কি আপডেট পাচ্ছি? বৃষ্টি তো থেমে গিয়েছে, কিন্তু নতুন করে কি জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে? দেখো, যেটা জানা গেছে যে গভীর নিম্নচাপ সেটা ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কারণে কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং সেখানে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কিন্তু ঝাড়খণ্ডের যে ডিবিসি ড্যাম, সে মাইথন এবং পাঞ্চেত, সেখান থেকে দফায় দফায় কিন্তু জল ছাড়া হচ্ছে এবং সেই জল ছাড়ার পরিমাণও কিন্তু আমরা দেখলাম দুপুরবেলা, আজকে ঠিক দুপুরবেলা থেকে সেই জল ছাড়ার পরিমাণ প্রায় 2.5 লক্ষ কিউসেক, যেটা মাইথন জলাধার থেকে 1,60,000 কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে 90,000 কিউসেক, মোট 2.5 লক্ষ কিউসেক কিন্তু জল ছাড়া হয়েছে। এবং যেহেতু দামোদর এবং বরাকর নদী, সেই নদী কিন্তু জলস্তর ইতিমধ্যে বেড়ে গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের তরফেও কিন্তু সতর্ক বার্তা করা হয়েছে যাতে নদী তীরবর্তী এলাকায় বা মৎস্যজীবীরা যাতে কোনোভাবে নদীতে না যায়। তবেই জল ছাড়ার পরে কিন্তু বরাকরের যে বরাকর নদ, সেই নদে কিন্তু জলস্তর ইতিমধ্যে বেড়ে গেছে, যার ফলে কিন্তু বরাকরের নদী তীরবর্তী যে এলাকা, সেই এলাকা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করেছে এবং বেশ কিছু বাড়িও কিন্তু প্লাবিত হয়ে যায়, যার কারণে কিন্তু বহু মানুষ সেখান থেকে অন্যত্রে আশ্রয় নিয়েছে। যেহেতু ডিবিসি সূত্রে খবর যে ঝাড়খণ্ডে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে এবং যার কারণে কিন্তু ঝাড়খণ্ডের উপকূলবর্তী এলাকা তেলাইয়া কোনার এবং যে তেনুঘাট যে ড্যাম রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে এবং সেই জল কিন্তু মাইথন এবং পাঞ্চেতের জলাধারে এসে জমা হচ্ছে এবং সেই জল কিন্তু ডিবিসি কর্তৃপক্ষের তরফে ছাড়া হচ্ছে। ইতিমধ্যেই ডিবিসি সূত্রে খবর যে জল ছাড়ার পরিমাণ কিন্তু রাত্রের দিকে কমানো হতে পারে, যেহেতু ঝাড়খণ্ডে কিন্তু নতুন করে বৃষ্টিপাত হয়নি। যদি সেক্ষেত্রে নতুন করে বৃষ্টিপাত হয় বা উপকূলবর্তী যে এলাকার যে জলাধারগুলি রয়েছে সেক্ষেত্রে জল ছাড়ে, তাহলে জল ছাড়ার পরিমাণ কিন্তু বাড়বে। তবে ইতিমধ্যেই দুপুর থেকে 2.5 লক্ষ কিউসেক কিন্তু জল ছাড়া হয়েছে, যার কারণে কিন্তু বরাকর এবং দামোদর তীরবর্তী এলাকা কিন্তু ইতিমধ্যেই প্লাবিত শুরু হয়ে গেছে। তবে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে কিন্তু পুরো বিষয়টি কিন্তু নজরদারি চালানো হচ্ছে। ছোটন, একটা বিষয় একটু স্পষ্ট করতে চাইছি, ঝাড়খণ্ডে যদি নতুন করে বৃষ্টিপাত না হয় তাহলে মাইথন এবং পাঞ্চেত যে ব্যারাজ রয়েছে সেখান থেকে কি জল ছাড়ার পরিমাণ নতুন করে বাড়বে নাকি জল ছাড়ার পরিমাণ কমিয়ে দেবে এই ব্যারাজ কর্তৃপক্ষ? দেখো, ডিবিসি কর্তৃপক্ষের তরফে যেটা জানানো হয়েছে, যদি নতুন করে বৃষ্টিপাত না হয় বা যে উপকূলবর্তী এলাকার যে ড্যামগুলি রয়েছে তেনুঘাট, কোনার বা তেলাইয়া, সেখান থেকে যদি জল ছাড়া না হয় সেক্ষেত্রে জল ছাড়ার পরিমাণ কিন্তু ধাপে ধাপে কমবে। তবে আমরা দেখলাম গতকাল থেকে কিন্তু জল ছাড়ার পরিমাণ যেভাবে বাড়ানো হচ্ছে এবং আজকে ঠিক দুপুর পর্যন্ত 2.5 লক্ষ কিউসেক কিন্তু জল ছাড়া হচ্ছে, যার কারণে কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হচ্ছে এবং এই যে উপকূলবর্তী এলাকার যে ড্যাম সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে। সেই কারণে কিন্তু মাইথন এবং পাঞ্চেতের যে জলস্তর, সেই জলস্তর কিন্তু ড্যাম্পের বাড়ছে, যার কারণে কিন্তু ডিবিসি কর্তৃপক্ষের তরফে কিন্তু জল ছাড়া হচ্ছে। তবে নতুন করে যদি বৃষ্টিপাত না হয় বা
উপকূলবর্তী এলাকার যে ড্যামগুলি রয়েছে সেখান থেকে যদি জল ছাড়া না হয় সেক্ষেত্রে জল ছাড়ার পরিমাণ কিন্তু আগামী দিনে কমবে, এমনটাই ডিভিসি কর্তৃপক্ষের তরফে কিন্তু জানানো হয়েছে। মাইথন এবং পাঞ্চেতে যে অববাহিকা বা উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন এখনো পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, নাকি পুনরায় জল ছাড়া হলে তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে, তেমন কি কিছু আপডেট বা এখনো পর্যন্ত কিছু খবর কি পাচ্ছি? দেখো, যেহেতু মাইথন এবং পাঞ্চেত থেকে যে পরিমাণ জল ছাড়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দামোদর এবং বরাকর নদীর জলস্তর বেড়েছে এবং বরাকর নদীর তীরবর্তী এলাকার বেশ কিছু বাড়ি কিন্তু প্লাবিত হতে শুরু হয়েছিল। ইতিমধ্যে কিন্তু সেখানে জেলা প্রশাসন এবং আসানসোল পৌর নিগমের তরফে নজরদারি চালানো হচ্ছে। তবে এই মুহূর্তে আসানসোল শিল্পাঞ্চলে বা আসানসোল পশ্চিম বর্ধমান জেলায় কোনো প্লাবিত হওয়ার সেরকম কিন্তু খবর নেই। তবে পুরো বিষয়টি কিন্তু জেলা প্রশাসনের উপরে পুরো নজরদারি চালাচ্ছে। তবে যেহেতু এই মাইথন এবং পাঞ্চেত থেকে যে পরিমাণ জল ছাড়া হয় সেই জল দুর্গাপুর ব্যারেজে কিন্তু জমা হয় এবং সেখান থেকে কিন্তু জল ছাড়া হলে হাওড়া, হুগলি এবং বর্ধমানের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হওয়ার একটা আশঙ্কা দেখা দেয়। সেই ক্ষেত্রে সেখানেও কিন্তু পুরো বিষয়টি প্রশাসনের নজরদারি চলছে। তবে এখন দেখার ঝাড়খণ্ডে যদি নতুন করে বৃষ্টিপাত না হয় বা যে উপকূলবর্তী এলাকার যে ড্যামগুলি থেকে জল ছাড়া না হয় সেক্ষেত্রে কিন্তু জল ছাড়ার পরিমাণ কিন্তু কমবে, এমনটা কিন্তু ডিবিসি সূত্রে খবর। নজর থাক ছোটন, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে আজকে দুপুর পর্যন্ত প্রায় 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। তবে ঝাড়খণ্ডে যদি নতুন করে বৃষ্টি না হয় তাহলে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে না ডিভিসি থেকে, তেমনটা এখনো পর্যন্ত খবর। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনের তরফ থেকে এই অববাহিকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে। প্রবল বৃষ্টির কারণে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে মাইথন এবং দুর্গাপুর ব্যারেজ, ফলে দামোদরের নিম্ন অববাহিকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্ত এলাকাতে বাসিন্দাদের নিরাপদ জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। বন্যার আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশেও, জানিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টিপাতের কারণে এবং দামোদর ভ্যালি এলাকায় বিশেষত তার লোয়ার বেসিনে যে হিউজ ওয়াটার ডিসচার্জ, অত্যধিক যে জল ছাড়া হচ্ছে ডিবিসির বিশেষত মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম এবং দুর্গাপুর ব্যারাজ থেকে, তার ফলে ফ্লাড লাইক সিচুয়েশন, বন্যা সম পরিস্থিতি মে অকার ইন দি লোয়ার বেসিন এরিয়া অফ দ্য দামোদর ভ্যালি। নিম্ন দামোদর উপত্যকায় ফ্লাড লাইক সিচুয়েশনের আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিপাত এবং বিভিন্ন ড্যাম ও ব্যারাজ যে ডিবিসির আছে তার থেকে অত্যধিক জল ছাড়ার ফলে এর ফলে দক্ষিণবঙ্গের অনেক জেলা ইনান্ডেটেড, প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রধান সচিব ও সচিব পর্যায়ে 10 জন সিনিয়র অফিসারকে মোতায়েন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলে নির্দেশাবলী দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা শাসকের প্রতিও নির্দেশ জারি করেছেন। নিচু এলাকা থেকে প্রয়োজনে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়ায় যাচ্ছেন প্রধান সচিব এমএসএমই, বীরভূমে যাচ্ছেন প্রধান সচিব হাউসিং, পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন প্রধান সচিব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, হুগলিতে যাচ্ছেন প্রধান সচিব কৃষি, পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন প্রধান সচিব খাদ্য, ঝাড়গ্রামে যাচ্ছেন পরিবহন সচিব, বাঁকুড়ায় শ্রম সচিব, পুরুলিয়ায় শিল্প দপ্তরের অন্তর্গত সচিব, পশ্চিম বর্ধমানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সচিব ও পূর্ব বর্ধমানে যাচ্ছেন পঞ্চায়েত সচিব। মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো, এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন RPLUS নিউজ, সবার আগে সবার পাশে। কলকাতা ছাড়িয়ে নগরের সীমানা অনেক দূর। মিটিং, মিছিল, মৌলালি, কলেজ স্কোয়ার, কালীঘাট,
গঙ্গার ঘাট, খেলার মাঠ, ময়দান, হাওড়া ব্রিজ ধরে শিলিগুড়ি কিংবা দুর্গাপুর, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, নগর দর্পণ, আর+ নিউজে শহরের রোজ নামচা প্রতিদিন। জিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে, বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই, আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। বহু ঘরবাড়ি, চাষের জমি এখনো পর্যন্ত জলের তলায়। ভেঙে পড়েছে প্রায় ৮০টি বাটির বাড়ি। গৃহহীন মানুষদের নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে ত্রাণ শিবিরে। চরম সমস্যায় এলাকার বাসিন্দারা। গত কয়েকদিনের টানা বৃষ্টির জন্য জলমগ্ন বিভিন্ন জায়গা। বৃষ্টি থেমে গেলেও বাঁকুড়ার ইন্দাসে বহু ঘরবাড়ি, চাষের জমি রয়েছে জলের তলায়। মোট ৮০টি মাটির বাড়ি ভেঙে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ। প্রশাসনের পক্ষ থেকে গৃহহীনদের নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। অসহায় মানুষদের অভিযোগ, এলাকার এমপি এমএলএদের দেখা নেই। এলাকার মানুষ চরম সমস্যায় রয়েছেন। জানিস তো পঞ্চায়েতের সদস্যরা তো সব শুনেছে গ্রামেরই, কেউ আসেনি। সহযোগিতা করেছে না, সহযোগিতা এখন পর্যন্ত কিছু পাই নাই। এখন কি চাইছেন আপনারা? যদি সরকার যদি একটু সাহায্য করে, মুখ তুলে তাকায়। এখন তো ক্ষমতা তো আমার তো সেরকম সামর্থ্য নেই, দিলে খুব উপকার। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন, কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা আটকে রেখেছে, তাই সাধারণ মানুষ ঘর পাচ্ছেন না। যাদের মাটির বাড়ি ভেঙেছে তাদের প্রত্যেকের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে। কেন্দ্র সরকার সময় মতো টাকা দিলে এলাকার মানুষ হয়তো দুর্ভোগে পড়তো না। এলাকার বিজেপি এমপি এমএলএ মানুষের সমস্যায় পাশে দাঁড়ায় না, শুধু ভোটের সময় রাজনীতি করতে আসে। কেন্দ্রীয় সরকার যদি আজকে সেই 18 সালের সার্ভে অনুযায়ী যদি বাড়ি দিয়ে দিত, আজকের ইন্দাস ব্লক তথা গোটা পশ্চিমবাংলার যে মানুষ, যারা অতি দরিদ্র মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধাটা হতো না। আমাদের এলাকায় এমএলএ এমপি সবাই আছেন, কিন্তু তারা শুধুমাত্র রাজনীতি করছেন। তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে আপনারা অন্তত এলাকার মানুষ আপনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, আপনারা অন্তত রাজনীতিটা ছাড়ুন, কেন্দ্রকে চিঠি লিখুন যে রাজ্যের মানুষের স্বার্থে, এখানে পলিটিক্স নয়, রাজ্যের মানুষের স্বার্থে অন্তত এই বাড়িগুলো ছাড়া প্রয়োজন আছে। এখানে কোনো রাজনীতি করার দরকার নেই, এলাকার মানুষের স্বার্থে অন্তত এই বাড়িগুলো প্রয়োজন আছে। ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত জানান, অসহায় মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে খাবারের বন্দোবস্ত করা হয়েছে। মানুষগুলো দ্রুত কিভাবে সরকারি বাড়ি পায় তার ব্যবস্থা করা হবে। আমরা ইন্দাস ব্লকের এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে প্রায় 80টি বাড়ি পড়ে গেছে। এই 80টি বাড়ি শুধু পড়ে যাওয়া নয়, তার সঙ্গে যে বাড়িগুলো এখন মাটির বাড়ি যেগুলো পড়ে যাবে, এই বৃষ্টিটা সরে গেলে, রোদ হলে মাটির বাড়ির তলা আলগা হয়ে যায় এবং তার থেকে পড়ে যায়,
সেই সংখ্যা কত হবে সেটা আগামী দিন বলতে পারা যাবে, এবং তার জন্য আমরা ব্লক প্রশাসন থেকে যা যা ব্যবস্থা নেবার সেগুলি নিতে পেরেছি। বাড়িতে বাড়িতে গিয়ে ত্রিপল পৌঁছে দেওয়া, তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, এই 3 দিন ধরে আমাদের রুটিনে চলছে। এবং আজও আমরা ইন্দাসের বিভিন্ন স্কুলে ICDS সেন্টারগুলিতে যাদেরকে রেখেছি তাদের জন্য মনিটরিং করার জন্য বিশেষ একটি টিমকে রাখা হয়েছে, এবং পঞ্চায়েতের যারা VIP তাদেরকে কাজে লাগানো হয়েছে। তার সঙ্গে প্রধান উপপ্রধান সহ সমস্ত উইংস কাজ করছে একসাথে, এবং আমরা চাইছি যে যাতে যারা এই রকম প্লাবনের মধ্যে পড়েছে তাদেরকে দ্রুত সেখান থেকে রিকভারি করা, এবং তাদের ঘরবাড়ির জন্য আগামী দিনে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে পাই টু পাই সমস্ত কিছু তাদের তথ্য সহ ছবি সহ আমরা এখান থেকে দিচ্ছি, যাতে তাদের বাড়িগুলির জন্য কিছু ক্ষতিপূরণ পাওয়া যায়, আগামী দিন বাড়িগুলি পায়, তার ব্যবস্থা করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। বিজেপি নেতা নির্মল কুমার ধারা জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো কিভাবে সমস্যার সমাধান করা যায়। এর পুরো দায়ভার নিতে হবে রাজ্য সরকারের। আমি এই বিষয়টা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা বলেছি, মানে উত্থাপন করেছি যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। এর টোটাল দায়ভারটা আমি বলতে পারি যে পুরো দায়ভারটা নিতে হবে রাজ্য সরকারকে। কারণ কি? কারণ আপনারাও জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষরা তাদের মাথার উপর ছাদ পাচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো বলছে আবাস যোজনা বন্ধ করে রেখেছে, কি বলবেন? কারণ কি বলুন তো? কারণ এই যে সরকার চলছে, একটা কাটমানির সরকার চলছে, একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যেখানে দিচ্ছিল সেখানে আপনারা দেখে থাকবেন যে সেখানেও দুর্নীতি করছে, সেখানেও কাটমানি খাচ্ছে। যে ব্যক্তি পাওয়ার যোগ্য তাকে না দিয়ে টাকার বিনিময়ে অন্যজনকে দিয়ে দেওয়া হচ্ছে। এই দুর্নীতির ফলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ আছে। এই ঘটনা নিয়ে ইন্দাসের শাসক বিরোধী চর্চা একেবারে তুঙ্গে। এখন দেখার কবে অসহায় মানুষগুলি তাদের আশ্রয়স্থল ফিরে পান। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, RPLUS নিউজ। টানা বৃষ্টিতে বীরভূমে কুইয়ে নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে প্রায় 15টি গ্রাম। বীরভূমের ইলাম বাজার এবং পাড়ুইয়ের মাঝে শাল নদীর সেতু পারাপার করতে গিয়ে জলে ভেসে গিয়েছে একটি বাইক। জীবনের ঝুঁকি নিয়েই সেতু পারাপার করছিলেন ওই দুজন বাইক আরোহী। অল্পের জন্য রক্ষা পান তারা। তবে এলাকাবাসীরা ক্ষুব্ধ, কারণ 1 মাসের ব্যবধানে 2 বার বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে সেখানে। বোলপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুজন বাইক আরোহী। জলের তোড়ে কিন্তু বাইক কার্যত ভেসে যাচ্ছিল, কিন্তু অল্পের জন্য দুজন বাইক আরোহী তারা রক্ষা পান। এলাকার বাসিন্দারা বা যারা ওই পাড়ে ছিলেন, নদীর পাড়ে বা রাস্তার ধারে ছিলেন, তারাই গিয়ে তাদেরকে উদ্ধার করেন। এবং সেই ছবি কতটা বিপজ্জনকভাবে ঝুঁকি নিয়ে মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তবে বাসিন্দারা ক্ষুব্ধ, কারণ 2 মাসের ব্যবধানেই এই 2 বার যে বাঁধ দেওয়া হয়েছিল সেটা কিন্তু ভেঙে গিয়েছে, আর টানা বৃষ্টিতেই এই বিপত্তি। অবশেষে খোঁজ মিলল 3টি ট্রলার সহ 49 জন মৎস্যজীবী। তাদের প্রত্যেককে উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় 3টি ট্রলার। সোমবার বঙ্গোপসাগরে 3টি ট্রলার উদ্ধার করার জন্য হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালানো হয়। এরপর মঙ্গলবার 3টি ট্রলার উদ্ধার হয়েছে। অবশেষে ট্রলারগুলি উদ্ধার হওয়ায় হাসি ফুটেছে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের মুখে। বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া 3টি ট্রলারের অবশেষে খোঁজ মিলেছে, উদ্ধার হয়েছে 49 জন মৎস্যজীবী। আমাদের যে 3খানা মিসিং ছিল তার মধ্যে 2খানা ট্রলারকে ট্রেস করা গেছে। ডায়মন্ড হারবারের একটা হচ্ছে মা রিয়া এবং হচ্ছে শ্রীহরি, এই দুজনের মোট 33 জন ফিশারম্যান। যেহেতু ওদের ওয়্যারলেসগুলো ভালো ছিল আর যে ট্রলারগুলো একটু দূরে ছিল তাদের সঙ্গে ওয়্যারলেসে যোগাযোগটা হয়ে যায়, এবং যোগাযোগ হতে ওদের যে ব্রেকডাউন যে অবস্থায় ছিল তাদেরকে হচ্ছে মোটামুটি রেস্কিউ করে নিয়ে আসা হচ্ছে একটাকে, আর একটা হয়তো সকালে হয়তো চলে আসবে। আর একটা ট্রলার যেটা হচ্ছে FB বাবা নীলকণ্ঠ, ওই ট্রলারের আমরা আশা করছিলাম যে আজকের হয়তো 4-5টা ট্রলার পাঠিয়ে আপাতত ওদের
উদ্ধার করে আনা, কিন্তু এখানে কিছু মানে ওয়েদারের কিছু হচ্ছে কন্ডিশন এত খারাপ হলো সকালবেলাটা, যে জন্য আমাদের এখানকার যারা ফিশারম্যান তারা ট্রলার নিয়ে যেতে ঠিক রাজি হলো না। পর্বে জনমত হিন্দুত্ব সাথে কোথাও একটা ধর্মনিরপেক্ষতা অটোমেটিক্যালি আছে। পাবো আমি 46 পয়সা, দিল আমাকে 4 আনা, আমি কোনোদিন অংশগ্রহণ করবো না। চোপড়ার ঘটনাটা অস্বীকার করতে পারে একদম সেন্ট্রাল এজেন্সি, সেখানে খুব মর্মান্তিক ঘটনা। রাজ্যপাল আমাদের বিজেপির প্রতিনিধি, সবার প্রতিনিধি। জনমতে আমরা ফোন অন করছি, বলুন। পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে জনমতে অংশ নেওয়ার জন্য বাগুইয়াটি থেকে ফোন করেছে, বর্ধমান থেকে ফোন করেছেন। রাজনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য, উন্নয়ন, রাজ্যের ক্ষমতা, বাংলার ভবিষ্যৎ নিয়ে খোলা মনে কথা বলুন। দেখুন জনমত, সন্ধ্যে 7টায় আর+ নিউজে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। নির্যাতিতার পরিবার, মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। কলকাতা ছাড়িয়ে নগরের সীমানা অনেক দূর। মিটিং, মিছিল, মৌলালি, কলেজ স্কোয়ার, কালীঘাট, গঙ্গার ঘাট, খেলার মাঠ, ময়দান, হাওড়া ব্রিজ ধরে শিলিগুড়ি কিংবা দুর্গাপুর, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, নগর দর্পণ, আর+ নিউজে শহরের রোজ নামচা প্রতিদিন। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। হবে।
আজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে অগ্রগতি, রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্ত রিপোর্টে যা দেখা গিয়েছে তা খুবই উদ্বেগজনক, মন্তব্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ নিয়ে রাজ্যের আর্জি খারিজ, আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না, এটা জনস্বার্থ মামলা, বললেন প্রধান বিচারপতি। কলকাতা পুলিশ মাত্র 27 মিনিটে সিসিটিভি ফুটেজ দিয়েছে, বাকি ফুটেজ কেন দিল না প্রশ্ন আইনজীবী ফিরোজ এডুজির। প্রায় 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, পাল্টা বক্তব্য রাজ্যের। হত্যাকাণ্ডের তদন্তে নির্যাতিতার বাবার বক্তব্যকে বিশেষ গুরুত্বের নির্দেশ সুপ্রিম কোর্টে। নির্যাতিতার বাবা যে সমস্ত বিষয় তুলেছেন সিবিআই সেগুলো দেখা উচিত, বললেন প্রধান বিচারপতি। কর্মক্ষেত্রে মহিলাদের ডিউটি আওয়ার্স নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি সঠিক করতে হবে, আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করতে পারবেন না, বললেন প্রধান বিচারপতি। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ বার্মা, এডিজি এসটিএফ এ বদলে বিনীত গোয়েলকে। ইএফআর 2nd ব্যাটালিয়নের সিও করা হল ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে। কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন মনোজ বার্মা। অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার ও ডিসিদের উপস্থিতিতে দায়িত্বভার বুঝে নিলেন বিনীত গোয়েল। রাজ্যের স্বাস্থ্য প্রশাসনে একগুচ্ছ রদবদল, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়ককে বদলি, নতুন স্বাস্থ্য অধিকর্তা করা হল স্বপন সোরেনকে। ওএসডি স্বাস্থ্য দেবাশিস হালদার। মাথা নিচু করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জুনিয়র ডাক্তারদের নাছোড় আন্দোলনেই এটা হয়েছে, শিক্ষক হলে পারতেন না, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শহরের 8 জায়গায় একযোগে ইডি হানা, তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোম, বালিগঞ্জের ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের বাড়িতেও হানা। পুরীতেই আরজিকর কাণ্ডে প্রতিবাদ, বারাসাতে প্রতিবাদী স্লোগানে আকাশ দখল এসএফআই এর। স্বাস্থ্য ভবনের সামনেও ঘুড়ি হাতে প্রতিবাদ জুনিয়র চিকিৎসক সহ সাধারণ মানুষের। 17 বছর পর আন্দোলনে বদল হলো সিপি, সুপ্রিম শুনানি কোন পথে, সিবিআই তদন্তে বিপদে কারা, দেখুন বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতুব্রত রাত 9টায়। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন, চার্টের স্কিন প্রবলেমের একটা এক্সপার্ট সলিউশন। চুলকুনি দূর করো, ক্যান্ডিড ব্যবহার করো। চেঁচামেচিতে নয়, ঝগড়ায় নয়, থাকছি শুধুমাত্র খবরে। সব প্রশ্নের উত্তর পাবেন ঝটপট। দেখছেন RPLUSNEWS, খবর প্লাস নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় ফের ভৎসনার মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। শুনানি সরাসরি সম্প্রচার বন্ধের আর্জি জানান কপিল সিব্বল, তার সওয়াল খারিজ করেন প্রধান বিচারপতি। সিবিআইকে নির্দেশ দেওয়া হয় নির্যাতিতার বাবার দেওয়া চিঠি ভালোভাবে খুঁটিয়ে দেখতে, থাকতে পারে অনেক ক্লু। এর সঙ্গে এদিন প্রধান বিচারপতি আরও বলেন, সিবিআই রিপোর্টে যা লিখেছে তা রীতিমতো উদ্বেগজনক। লাইভ স্ট্রিমিং এই একটা শর্ত, যার জন্য বারে বারেই ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। দীর্ঘ টালবাহানা, দীর্ঘ চিঠি আদান প্রদান পর্বের পর অবশেষে সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রায় 2 ঘন্টার বৈঠক চলে দুই তরফের মধ্যে। টিমটা বেরিয়ে গেল, ওনাদের পক্ষ থেকে 42 জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন, এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 42 জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস, আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল, আমরা সেটা রাখতে দিয়েছি। আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম। এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রাখেন। 5 দফা দাবি নিয়ে আমরা ডিটেলস, আমাদের যে দাবি, কেন আমরা এই দাবি করছি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখি। আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন।
জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি নিয়ে আলোচনার জন্য এবারেও মানা হয়নি লাইভ স্ট্রিমিং এর পদ্ধতি। প্রশ্ন, কেন হলো না লাইভ স্ট্রিমিং? কারণ মামলা চলছে সুপ্রিম কোর্টে। গত কয়েক দিনের রাজ্য রাজনীতিতে আলোচনায় ছিল সরাসরি সম্প্রচার। মঙ্গলবারে শুনানিতে উঠল সেই সরাসরি সম্প্রচারের প্রসঙ্গ। কপিল সিব্বল রাজ্যের আইনজীবী, আরজিকর মামলা একটি সংবেদনশীল মামলা, লাইভ স্ট্রিমিং বন্ধ করা হোক। মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। অ্যাসিড হামলা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাদের। বলা হচ্ছে আমরা নাকি কোর্টে হাসাহাসি করছে। ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি, লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না। এটা একটা জনস্বার্থ মামলা, আইনজীবীদের নিরাপত্তার বিষয়টি আদালত খতিয়ে দেখবে। সুপ্রিম কোর্ট ও সিবিআই এর ওপর পুরো ভরসা রয়েছে বলে সোমবারই জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না। শোনেনি আমাদের কথা, আপনারা বলেছেন? হ্যাঁ, এবং সেটাই বলছে যে ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয়। তাহলে কতটা চাপ দিয়েছিল আপনাদের? চাপ 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে, 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করব? সুপ্রিম কোর্টের উপর আমাদের 100% ভরসা আছে এবং সিবিআই এর উপর ভরসা আছে। আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো। মঙ্গলবার শীর্ষ আদালতে সিবিআই কে দেওয়া নির্যাতিতার বাবা মার চিঠির কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 12ই সেপ্টেম্বর সিবিআই কে চিঠি দেন নির্যাতিতার বাবা মা। বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুক সিবিআই। বাবার চিঠিতে গুরুত্বপূর্ণ ক্লু রয়েছে। এদিন সিবিআই এর জমা দেওয়া দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে খুশি শীর্ষ আদালত। জানানো হয় আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এই রিপোর্টে। তবে রিপোর্টে যা উল্লেখ রয়েছে তা বেশ উদ্বেগজনক বলেই জানান প্রধান বিচারপতি। জানতে চাওয়া হয় চার্জশিট দিতে কতদিন সময় লাগবে। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, RPLUS নিউজ। নাইট ডিউটি করতে পারবে না মহিলারা, রাত্রের সাথে অ্যাপ নিয়ে সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে রাজ্যকে বিজ্ঞপ্তি তুলে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম নির্দেশের পরে রাজ্যের তরফে বিজ্ঞপ্তি মুছে ফেলার কথাও জানানো হয়েছে। মঙ্গলবার ছিল আরজিকর কাণ্ডের তৃতীয় দফার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে শুরু হয় মামলার শুনানি। আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। রিপোর্ট দেখে 3 বিচারপতি জানান কেন্দ্রীয় তদন্তকারী দলের রিপোর্ট দেখে তারা বিচলিত। সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ দেন প্রধান বিচারপতির বেঞ্চ। এই নিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, আরজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। রিপোর্ট দেখে বোঝা গেল সিবিআই এর তদন্ত ঘুমিয়ে যায়নি। রিপোর্টে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সত্য সামনে আনতে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে আনা যাবে না। রিপোর্ট সামনে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে খুশি সুপ্রিম কোর্ট। কিন্তু কি রয়েছে রিপোর্টে? তদন্তের স্বার্থে এখনই জানা যাবে না সেসব। তার জন্য আরো অপেক্ষা করতে হবে। অন্যদিকে সিবিআই কে কলকাতা পুলিশের দেওয়া সিসিটিভির ফুটেজ নিয়েও সুপ্রিম কোর্টে শুরু হয় বিতর্ক। সিবিআই এর দাবি, সিবিআই কে কত খুনের ফুটেজ দেওয়া হয়েছে? তদন্তের জন্য সিবিআই কে কতগুলি পেন ড্রাইভ দেওয়া হয়েছে? প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, 4টি ক্যামেরার যাবতীয় ফুটেজ থাকে এক জায়গায়, তা তুলে দেওয়া হয়েছে সিবিআই কে। 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআই কে। তখন সিবিআই এর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ দিল না কেন? সিজার লিস্টে নির্যাতিতার জিন্স ও অন্তর্বাস নেওয়া হয়নি। সিসি ক্যামেরার ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে। আরজিকরের ঘটনার পর কর্মক্ষেত্রে মহিলাদের রাতের শিফটে কাজ করা নিয়ে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তি নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ওই নির্দেশিকা সংশোধন করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে
শীর্ষ আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নির্দেশ, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। মহিলারা রাতে কাজ করতে পারবেন না এ কথা বলতে পারেন না। বিমান পরিষেবা, সেনায় অনেক মহিলা রাতে কাজ করেন, ফলে এই বিজ্ঞপ্তি কেন? মহিলারা এই ধরনের কোনো ছাড় চান না, তারা চান সমান সুযোগ। মহিলা ডাক্তাররা সব পরিস্থিতিতে কাজ করতে চান, তাদের সব পরিস্থিতিতে কাজ করা উচিত। রাজ্যকে এটি ঠিক করতে হবে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া আমাদের কাজ নয়। ইজলাসেই এক আইনজীবীকে ধমক দিলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি। আপনি বললেই পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না। এটা আমাদের কাজ নয়। তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। সিবিআই এর রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। মঙ্গলবারের এই শুনানিতে কার্যত ভৎসনার মুখে পড়ে রাজ্য। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, RPLUSNEWS। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে ফের উঠল সুপ্রিম কোর্টের শুনানিতে। ডাক্তারদের সংগঠনের আইনজীবী জানান, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এটা সঠিক নয়। ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তার জন্য কি পদক্ষেপ? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে মঙ্গলবারের শুনানিতে কোনো নতুন কথা বলল না সুপ্রিম কোর্ট। আগের শুনানিতে যেমন বলেছিল তেমনই আশ্বাস দিল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। জানালো, কাজে ফিরলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। রাজ্যের তরফে বারবার অভিযোগ করা হয়েছে। ডাক্তারদের সংগঠনের আইনজীবী দাবি করেছেন, এই অভিযোগ সঠিক নয়। সিনিয়র চিকিৎসকেরা ওভার ডিউটি করছেন। অন্যদিকে কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার কি পদক্ষেপ রাজ্যের? জানতে চায় আদালত। প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন, গত শুনানিতে আমরা নির্দেশ দিয়েছিলাম ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। ওই বিষয়ে রাজ্য কি পদক্ষেপ করেছে? আমরা পদক্ষেপ করেছি, আদালতে ওই বিষয়ে জানাচ্ছি। অভিযুক্ত পুলিশেরই একজন, তিনি সিভিক ভলেন্টিয়ার। নিরাপত্তার অভাব ছিল বলেই তো ওই সিভিক ভলেন্টিয়ার সারা হাসপাতাল ঘুরে বেরিয়েছেন। আবার নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী রাখবেন? যেখানে সব সময় কাজ চলছে, চিকিৎসকেরা 36 ঘন্টা কাজ করছেন, সেখানে এমন নিরাপত্তা কেন? 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে উপযুক্ত নিরাপত্তা আশা করেন? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য। সিভিক ভলেন্টিয়ার নিয়ে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, ওই চুক্তিভিত্তিক কর্মীদের 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে তাদের থেকে উপযুক্ত নিরাপত্তার আশা করেন? কিভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে পারে রাজ্য? রাজ্যের এই বিষয়ে ভাবা উচিত। চিকিৎসকদের নিরাপত্তাহীনতার প্রশ্ন আসা স্বাভাবিক। রাজ্যের উদ্দেশ্যে বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, 28টি মেডিকেল কলেজ রয়েছে রাজ্যে। আরো 17টি হাসপাতাল সরকারের সঙ্গে যুক্ত, যেখানে 18 থেকে 23 বছরের তরুণীরা কাজ করেন। তাদের নিরাপত্তায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে নিরাপত্তাহীনতার প্রশ্ন আসা স্বাভাবিক। মঙ্গলবার জুনিয়র চিকিৎসকদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি বলেন, জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্যের সঙ্গে তাদের যে বোঝাপড়া তা নথিবদ্ধ রাখা হোক। আমাদের সব দাবি একদিনে পূরণ হবে না। জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে চান, কিন্তু এই বিষয়ে এখনই নজর দেওয়া দরকার। জুনিয়র ডাক্তাররা জেনারেল বডির মিটিং করে সিদ্ধান্ত নেবেন। আন্দোলনরত চিকিৎসকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে তবেই পদক্ষেপ করতে হবে রাজ্যকে। মঙ্গলবারও একই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, RPLUSNEWS। আসল জয় সেদিনই হবে যখন আসল খুনিরা ধরা পড়বে এবং তাদের বিচার হবে। সুপ্রিম কোর্টের ওপর 100% ভরসার কথা জানিয়ে বললেন নির্যাতিতার বাবা এবং মা। তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে তদন্তের আওতায় আনার পক্ষে সওয়াল করেন তারা। আমরা প্রথম দিন থেকে যেটা বলে এসেছি, সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে। কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয়। এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক পাওয়াই গেছে এবং তার জন্য তো একজনকে তারা গ্রেপ্তারও করেছে। ওসিকে গ্রেপ্তারের পর এবার অ্যাডিশনাল ওসিকে তলব করলো। কি বলবেন, পুলিশ একেবারে জড়িত ছিল পুরো ঘটনার সঙ্গে। ও তথ্য প্রমাণ লোপাট করার জন্য সে তো বেরিয়েই আসছে। আজকে কোর্টে সিবিআই বলেছে যে সঞ্জয় রায়ের সাথে ঘটনার আগেও ওসির সঙ্গে ফোনে কথা হয়েছে। তাহলে কি ওসি সেটা জানে? সেটা সিবিআই কি তদন্ত করছে সিবিআই জানে, সেটা আমরা কি করে বলবো বলুন?
সিবিআই যা বলছে, সিবিআই এর কথা বলছে, সিবিআই কি করছে আমাদের তো বলছে না, আমাদের শুধু বলছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে সমাধান করতে পারি। গতকাল যে ছাত্রদের সঙ্গে বৈঠক হলো জুনিয়র ডাক্তার, তাতে দেখা গেল বিনীত গোয়েলকে সরানো হলো, ডিসি নর্থকে সরানো হলো। এই ব্যাপারে আমি একটাই কথা বলবো, যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। কারা তারা কারা সে তো দেখতেই পাচ্ছেন আপনারা, কারা আস্তে আস্তে বেরোবে, ক্রমশ প্রকাশ, এগুলো তাড়াতাড়ি জানার চেষ্টা করলে কি করে হবে। তালা ওসি বেরোলো, তারপরে আজকে জয়েন্ট সিপি, তাই তো? না 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 না, অ্যাডিশনাল ওসি, জানি না, সবাই যতজন জড়িত আছে সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন মানে আমরা তো ওই মুহূর্তে কাউকে চিনতে সবাই যেন দোষী প্রমাণিত হয়ে সাজা পায়। জয় সেদিনই হবে যেদিন আমার মেয়ের আসল খুনিদের মানে ধরা যাবে এবং বিচার হবে, সেদিনই জয় হবে। কেউ কেউ বলছেন আজকে যে সুপ্রিম কোর্টের যে অগ্রণী ভূমি মানে যে রায় এবং মুখ্যমন্ত্রী তিনি যে প্রশাসনিক রদবদল করলেন, এতে কি আপনারা খুশি? আমাদের খুশি কিছুতেই নেই। আমাদের খুশি হতো যদি আমাদের মেয়েটা ফেরত আসতো, সেটাই খুশি হতো। আমরা কোনো কিছুতে খুশি বা আনন্দের কোনো ব্যাপারই নেই। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে বাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই, আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন RPLUSNEWS, সবার আগে সবার পাশে। RPLUSNEWS এখন আপনার হাতের মুঠোয়, যেখানে খুশি যখন খুশি আপনার মোবাইল ফোনে আমরা আছি। প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন RPLUSNEWS অ্যাপ। জানতে থাকুন, লাইভে থাকুন, সব খবর সরাসরি। RPLUSNEWS, সবার আগে সবার পাশে। আজিকর কাণ্ডে বিচারের দাবি, কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন RPLUSNEWS, সবার আগে সবার পাশে।
আজকের পর্বে জনমত। এলাম বিরতির পর। বৃষ্টি থেমেছে, তবে দামোদরে লাল সতর্কতা এখনো জারি ডিভিসির। ডুবতে চলেছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের একাংশ। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে সতর্ক করেন। নিম্নচাপ ঝাড়খণ্ডে ইতিমধ্যে সরে গিয়েছে, কিন্তু বিপদ কমছে না। বর্ষার শেষ পর্যায়ে নদী, খাল, বিল প্রায় ভর্তি। কোপাই নদীর জল ঢুকেছে বোলপুরের কঙ্কালীতলায়। লাভপুরের কুইয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত ঠিবা অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম। কিন্নাহাট থানার বলরামপুর এবং ডোমপাড়ার কাছে নদীর বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম। অন্যদিকে নদীতে জলে জলমগ্ন রাস্তাঘাট। সমস্যায় সাধারণ মানুষ। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি এবং বাঁধ ভেঙে যে জল ঢুকছে গ্রামগুলিতে সেই ছবি দেখাচ্ছি। জলমগ্ন একাধিক গ্রাম, অর্থাৎ বাঁধের পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেগুলো জলের তলায় চাষের জমি, সেটাও দেখাচ্ছি। বৃষ্টি থেমে গেলেও বাঁকুড়ার ইন্দাসে বহু ঘরবাড়ি, চাষের জমি এখনো জলের তলায়। ভেঙে পড়েছে ৮০টি মাটির বাড়ি। গৃহহীন মানুষদের ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। চরম সমস্যায় এলাকার বাসিন্দারা। গত কয়েকদিনের টানা বৃষ্টির জন্য জলমগ্ন বিভিন্ন জায়গা। বৃষ্টি থেমে গেলেও বাঁকুড়ার ইন্দাসে বহু ঘরবাড়ি, চাষের জমি রয়েছে জলের তলায়। মোট ৮০টি মাটির বাড়ি ভেঙে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ। প্রশাসনের পক্ষ থেকে গৃহহীনদের নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। অসহায় মানুষদের অভিযোগ, এলাকার এমপি এমএলএদের দেখা নেই। এলাকার মানুষ চরম সমস্যায় রয়েছেন। জানিস তো পঞ্চায়েতের সদস্যরা তো সব শুনেছে গ্রামেরই, কেউ আসেনি। সহযোগিতা করেছে না, সহযোগিতা এখনো পর্যন্ত কিছু পাই নাই। এখন কি চাইছেন আপনারা? যদি সরকার যদি একটু সাহায্য করে, মুখ তুলে তাকায়। এখন তো ক্ষমতা তো আমার তো সেরকম সামর্থ্য নেই, দিলে খুব উপকার। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন, কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা আটকে রেখেছে, তাই সাধারণ মানুষ ঘর পাচ্ছেন না। যাদের মাটির বাড়ি ভেঙেছে তাদের প্রত্যেকের আবাস যোজনার তালিকায় নাম রয়েছে। কেন্দ্র সরকার সময় মতো টাকা দিলে এলাকার মানুষ হয়তো দুর্ভোগে পড়তো না। এলাকার বিজেপি এমপি এমএলএ মানুষের সমস্যায় পাশে দাঁড়ায় না, শুধু ভোটের সময় রাজনীতি করতে আসে। কেন্দ্রীয় সরকার যদি আজকে সেই 18 সালের সার্ভে অনুযায়ী যদি বাড়ি দিয়ে দিত, আজকের ইন্দাস ব্লক তথা গোটা পশ্চিমবাংলার যে মানুষ, যারা অতি দরিদ্র মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের যে অসুবিধা হচ্ছে সেই অসুবিধা হতো না। আমাদের এলাকায় এমএলএ এমপি সবাই আছেন, কিন্তু তারা শুধুমাত্র রাজনীতি করছেন। তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে আপনারা অন্তত এলাকার মানুষ আপনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, আপনারা অন্তত রাজনীতিটা ছাড়ুন, কেন্দ্রকে চিঠি লিখুন যে রাজ্যের মানুষের স্বার্থে, এখানে পলিটিক্স নয়, রাজ্যের মানুষের স্বার্থে অন্তত এই বাড়িগুলো ছাড়া প্রয়োজন আছে। এখানে কোনো রাজনীতি করার দরকার নেই, এলাকার মানুষের স্বার্থে অন্তত এই বাড়িগুলো প্রয়োজন আছে। ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত জানান, অসহায় মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে খাবারের বন্দোবস্ত করা হয়েছে। মানুষগুলো দ্রুত কিভাবে সরকারি বাড়ি পায় তার ব্যবস্থা করা হবে। আমরা ইন্দাস ব্লকের এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে প্রায় 80টি বাড়ি পড়ে গেছে। এই 80টি বাড়ি শুধু পড়ে যাওয়া নয়, তার সঙ্গে যে বাড়িগুলো এখন মাটির বাড়ি যেগুলো পড়ে যাবে, এই বৃষ্টিটা সরে গেলে, রোদ হলে মাটির বাড়ির তলা আলগা হয়ে যায় এবং তার থেকে পড়ে যায়। সেই সংখ্যা কত হবে সেটা আগামী দিন বলতে পারা যাবে, এবং তার জন্য আমরা ব্লক প্রশাসন থেকে যা যা ব্যবস্থা নেবার সেগুলি নিতে পেরেছি। বাড়িতে বাড়িতে গিয়ে ত্রিপল পৌঁছে দেওয়া, তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, এই 3 দিন ধরে আমাদের রুটিনে চলছে। এবং আজও আমরা ইন্দাসের বিভিন্ন স্কুলে, আইসিডিএস সেন্টারগুলিতে যাদেরকে রেখেছি তাদের জন্য মনিটরিং করার জন্য বিশেষ একটি টিমকে রাখা হয়েছে, এবং পঞ্চায়েতের যারা ভিআরপি তাদেরকে কাজে লাগানো হয়েছে। তার সঙ্গে প্রধান, উপপ্রধান সহ সমস্ত উইংস কাজ করছে একসাথে। এবং আমরা চাইছি যে যাতে যারা এই রকম প্লাবনের মধ্যে পড়েছে তাদেরকে দ্রুত সেখান থেকে রিকভারি করা, এবং তাদের ঘরবাড়ির জন্য আগামী দিনে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে পাই টু পাই সমস্ত কিছু তাদের তথ্য সহ, ছবি সহ আমরা এখান থেকে দিচ্ছি, যাতে তাদের বাড়িগুলির জন্য কিছু ক্ষতিপূরণ পাওয়া যায়, আগামী দিন বাড়িগুলি পায়, তার ব্যবস্থা করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। বিজেপি নেতা নির্মল কুমার ধারা জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো কিভাবে সমস্যার সমাধান করা যায়। এর পুরো দায়ভার নিতে হবে রাজ্য সরকারের। আমি এই বিষয়টা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা বলেছি, মানে উত্থাপন করেছি যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। এর টোটাল দায়ভারটা
আমি বলতে পারি যে পুরো দায়ভারটা নিতে হবে রাজ্য সরকারকে। কারণ কি? কারণ আপনারাও জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষরা তাদের মাথার উপর ছাদ পাচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তো বলছে আবাস যোজনা বন্ধ করে রেখেছে, কি বলবেন? কারণ কি বলুন তো? কারণ এই যে সরকার চলছে, একটা কাটমানির সরকার চলছে, একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যেখানে দিচ্ছিল সেখানে আপনারা দেখে থাকবেন যে সেখানেও দুর্নীতি করছে, সেখানেও কাটমানি খাচ্ছে। যে ব্যক্তি পাওয়ার যোগ্য তাকে না দিয়ে টাকার বিনিময়ে অন্যজনকে দিয়ে দেওয়া হচ্ছে। এই দুর্নীতির ফলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ আছে। এই ঘটনা নিয়ে ইন্দাসের শাসক বিরোধী চর্চা একেবারে তুঙ্গে। এখন দেখার কবে অসহায় মানুষগুলি তাদের আশ্রয়স্থল ফিরে পান। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, R+ নিউজ। আরজিকর কাণ্ডে বিচারের দাবি। কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে টপ ফ্লোর, সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। কি, কেন, কিসের জন্য ঘটল ঘটনা, নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা? নাটকে নয়, চিৎকারে নয়, চেঁচামেচিতে নয়, ঝগড়ায় নয়, থাকছি শুধুমাত্র খবরে। সব প্রশ্নের উত্তর পাবেন ঝটপট, হয়ে যাবেন আপনি আপডেট চটপট। তাই বলি আর নয় দেরি। হোয়াটসঅ্যাপের আপডেটসে গিয়ে চ্যানেলে সার্চ করুন R+ নিউজ আর যুক্ত হয়ে যান। R+ নিউজ হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে। R+ নিউজ ফলো করতে QR কোড স্ক্যান করুন। R+ নিউজ, সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি। শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। R+ নিউজ এখন আপনার হাতের মুঠোয়। যেখানে খুশি, যখন খুশি, আপনার মোবাইল ফোনে আমরা আছি। প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন R+ নিউজ অ্যাপ। জানতে থাকুন, লাইভে থাকুন, সব খবর সরাসরি। R+ নিউজ, সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি। কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই,
আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য। আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্তের অগ্রগতির রিপোর্ট থেকে সন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এই রিপোর্ট তাদের বিচলিত করেছে বলেই জানিয়েছেন বিচারপতিরা। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে সিবিআই এর কাছে জানতে চান প্রধান বিচারপতি। নির্যাতিতার বাবার বক্তব্যকে গুরুত্ব দেওয়ার নির্দেশ সিবিআইকে। হামলা ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে রাজ্যের আইনজীবীদের। এই অভিযোগ তুলে লাইভ স্ট্রিমিং এ আপত্তি জানান রাজ্যের আইনজীবী। প্রথমে রাজ্যের আইনজীবীর এই আর্জিতে রাজি হলেও কিছুক্ষণ পর এই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা জনস্বার্থ মামলা, তাই সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না। সিবিআই এর তদন্ত ঘুমিয়ে যায়নি, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তদন্ত। এই পর্যায়ে রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়ার ক্ষতি হতে পারে। তবে ময়নাতদন্তের চালান দেওয়া হয়েছিল কিনা, ময়নাতদন্তের পদ্ধতি মানা হয়েছে কিনা, তথ্য প্রমাণ নষ্ট সহ পুরো বিষয়টি উঠে এসেছে। সিবিআই রিপোর্ট পড়ে বলেন প্রধান বিচারপতি। কতক্ষণে সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। এ নিয়ে শীর্ষ আদালতের সম্মুখ সমরে নামে রাজ্য এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই জানিয়েছে 27 মিনিটে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন 7 থেকে 8 ঘন্টার ফুটেজের কথা। সুপ্রিম কোর্ট জানায়, আর্জিকরে খুন এবং ধর্ষণের দিন অকুস্থলে কারা ছিলেন সেই সব নাম জমা দিতে পারবেন জুনিয়র ডাক্তাররা। তদন্তের স্বার্থে ওই বিষয়গুলি নিয়ে সিবিআইকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। উইকিপিডিয়া থেকে নির্যাতিতার নাম মুছে ফেলার নির্দেশও আরও একবার দেন প্রধান বিচারপতি। রাজ্যের সরকারি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে রাজ্যকে তুলোধনা করেন প্রধান বিচারপতি। তার প্রশ্ন, 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে নিরাপত্তা আশা করেন? যেখানে ডাক্তাররা 36 ঘন্টা ডিউটি করেন সেখানে এমন ঢিলে ঢালা নিরাপত্তা কেন? কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে 19শে অগাস্ট রাজ্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা ঠিক করতে বলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রাজ্যকে বলেন, আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করবেন না। এরপরই রাজ্য জানায় বিজ্ঞপ্তির বিতর্কিত অংশ মুছে ফেলা হবে। চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী করুণা নদী সুপ্রিম কোর্টে বলেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলা হয়েছে। এই অভিযোগ ঠিক নয়, সিনিয়র ডাক্তাররা তো কাজ করছেন। সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা তৃতীয় শুনানি চলাকালীন এক আইনজীবীকে ধমক দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলো দেখছি। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না, এটা আমাদের কাজ নয়। বিনীত গোয়েলের জায়গায় কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হলো মনোজ বার্মাকে। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সিপি পদে বিনীত গোয়েলকে সরানোর কথা মেনে নেন মুখ্যমন্ত্রী। বিনীত গোয়েলকে বদলি করা হলো এডিজি এসটিএফ এ। কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সরিয়ে তার জায়গায় নিয়ে আসা হয়েছে দীপক সরকারকে। রদবদল করা হলো রাজ্যের স্বাস্থ্য প্রশাসনে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কৌস্তব নাইককে। তাকে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর পদে বদলি করা হয়েছে। দেবাশিস হালদারকে সরিয়ে স্বাস্থ্য অধিকর্তা করা হয়েছে স্বপন সোরেনকে। কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন মনোজ ভার্মা। মঙ্গলবার বিকালে লালবাজারে পৌঁছে যান নতুন নবদল। তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এরপরে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার বুঝে নেন মনোজ ভার্মা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে মাথা নিচু করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী। ডাক্তার বলেই তারা এটা আদায় করতে সমর্থ হয়েছেন, শিক্ষক হলে পারতেন না। মঙ্গলবার বহরমপুরে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিনও শিক্ষকদের সঙ্গে বৈঠকে না বসায় মুখ্যমন্ত্রী সমালোচনা করেন তিনি। এই আন্দোলন বাংলার 10 কোটি মানুষের আন্দোলন।
আন্দোলন ছিল। এই আন্দোলনের জেরে ভয় পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন। তবে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, যেমন পুলিশ প্রশাসনের তরফে ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা, সেসব ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হচ্ছে, প্রশ্ন তুলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরজি করে দুর্নীতি মামলায় মঙ্গলবার সকাল থেকে রাজ্যের 8টি জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ রায়ের উত্তর কলকাতার ঠিকানায় অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সুদীপ্ত শ্রীরামপুরে তৃণমূলের বিধায়ক, পাশাপাশি আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। সুদীপ্ত রায় হুগলির একটি বাংলোতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি প্রতিনিধি দল। হুগলির দাঁতপুরে দাঁড়পুর গ্রামে থাকা সুদীপ্ত রায়ের ওই বাংলোতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এই বাংলোয় কারা কারা আসতেন তা খতিয়ে দেখা হয়। স্থানীয়দের দাবি, এই বাংলোতে বিশেষ দিনে প্রচুর ভিআইপি আসতেন। উত্তর কলকাতায় সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি হানার পাশাপাশি দক্ষিণ কলকাতায় পৌঁছে যায় ইডির অপর একটি প্রতিনিধি দল। তারা যান বালিগঞ্জ সার্কুলার রোডে সন্দীপ জৈনের বাড়ি এবং অফিসে। এই সন্দীপ জৈন আরজি কর মেডিকেল কলেজের মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতেন। সেই সূত্র ধরেই তদন্তে নামে ইডি। বর্ধমান মেডিকেল কলেজে কর্তব্যরত এক নার্সিং স্টাফকে মারমুখী অবস্থা, হুমকি এবং গালিগালাজ করার অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনার জেরে আতঙ্কিত ওই নার্সিং স্টাফ অন্যান্য নার্স এবং ডাক্তারদের পাশাপাশি পুলিশেও খবর দেন তিনি। নার্সের অভিযোগের ভিত্তিতে এক যুবককে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। টানা বৃষ্টিতে বীরভূমের লাভপুরে কুয়ে নদী বাঁধ ভেঙে বন্যার কবলে 15টি গ্রাম, এর মধ্যে 6 থেকে 7টি গ্রাম প্রায় সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার লাভপুরের কুয়ে নদী বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার পর প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। অবশেষে খোঁজ মিলল 3টি ট্রলার সহ 49 জন মৎস্যজীবী। তাদের প্রত্যেককে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় 3টি ট্রলার। হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালানো হয়। এরপর মঙ্গলবার 3টি ট্রলার উদ্ধার হয়েছে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি। কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো, এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর, সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজি করের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছেন, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। কিন্তু এই আরজি করের এইভাবে একজন
চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে, দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। কি, কেন, কিসের জন্য ঘটল ঘটনা, নাকি রয়েছে তার পেছনে কোনো রটনা? নাটকে নয়, চিৎকারে নয়, চেঁচামেচিতে নয়, ঝগড়ায় নয়, থাকছি শুধুমাত্র খবরে। সব প্রশ্নের উত্তর পাবেন ঝটপট, হয়ে যাবেন আপনি আপডেট চটপট। তাই বলি, আর নয় দেরি। হোয়াটসঅ্যাপের আপডেটসে গিয়ে চ্যানেলে সার্চ করুন R+ নিউজ আর যুক্ত হয়ে যান R+ নিউজ হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে। R+ নিউজ ফলো করতে QR কোড। দেখছেন R+ নিউজ, নগর দর্পণে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। কলকাতার নতুন নগরপাল মনোজ ভার্মা, 1998 ব্যাচের IPS অফিসার তিনি। কলকাতার সদ্য প্রাক্তন সিপি বিনীত গোয়েলকে বদলি করা হয়েছে এডিজি STF পদে। পুলিশ প্রশাসনের একাধিক পদে রদবদলের পাশাপাশি প্রতিশ্রুতি মতো বদল করা হয়েছে 2 স্বাস্থ্য প্রশাসনের পদেও। সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপি সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের অপসারণের দাবি জানানো হয় জুনিয়র চিকিৎসকদের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মেলে আশ্বাস। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা DME, একটা DHS আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো DME এবং DHS কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলনকারীদের দাবি মেনে পূর্ব ঘোষণা অনুযায়ী বদল করা হয় সিপি পদে। সিপি ছিলেন বিনীত গোয়েল, তার পরিবর্তে দায়িত্বে এসেছেন মনোজ ভার্মা। মনোজ ভার্মার কর্মজীবন, বামফ্রন্ট আমলে জঙ্গলমহল জুড়ে ছিল মাওবাদীদের কার্যকলাপ। সেই কার্যকলাপ দক্ষতার সঙ্গে সামলেছিলেন তিনি। সাল 2017 গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলন সামলেছিলেন মনোজ। সাল 2019 দার্জিলিং এর আইজি হন মনোজ ভার্মা। পরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দায়িত্বে আসেন তিনি। ভাটপাড়ায় গোলমালের সময় তার কাঁধেই যায় দায়িত্ব। মনোজ ভার্মা, তাকে নতুন সিপি হয়েছে। মনোজ ভার্মা আর বিনীত গোয়েলের জায়গায় মনোজ ভার্মাকে নিয়ে আসা হয়েছে, আর বিনীত গোয়েলকে পাঠিয়ে দেওয়া হয়েছে এডিজি STF পদে। তোমাকে বলি, মনোজ ভার্মা তাকে এডিজি ল অ্যান্ড অর্ডার এই পদে ছিলেন তিনি, অর্থাৎ এডিজি আইন শৃঙ্খলা পদে ছিলেন। এডিজি আইন শৃঙ্খলা পদ থেকে তাকে সিপি পদে নিয়ে যাওয়া হয়েছে, আর এডিজি আইন শৃঙ্খলা পদে নিয়ে আসা হয়েছে জাভেদ শামীমকে। ডিসি নর্থ ছিলেন অভিষেক গোপ্তা, তার জায়গায় দায়িত্বে এসেছেন দীপক সরকার। এডিজি IB ছিলেন জাভেদ শামীম, তার জায়গায় দায়িত্বে এসেছেন জ্ঞানবান সিং। এডিজি আইন শৃঙ্খলা ছিলেন মনোজ ভার্মা, তার জায়গায় দায়িত্বে এসেছেন জাভেদ শামীম। পুলিশ প্রশাসনের একাধিক পদে রদবদলের পাশাপাশি প্রতিশ্রুতি মতো বদল করা হয়েছে 2 স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকের পদও। স্বাস্থ্য অধিকর্তা ছিলেন দেবাশিস হালদার, তার জায়গায় এসেছেন স্বপন সোরেন। শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা ছিলেন কৌস্তভ নায়েক, তার জায়গায় এখনো পর্যন্ত কে দায়িত্বভার নেবেন সেটা স্পষ্ট করে জানানো হয়নি। এই বদলের পর কি বলছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা? আমাদের যে সব থেকে উপরে যে দাবিটা, যে তিলোত্তমা বিচার পাক, সুপ্রিম কোর্টে সঠিক বিচার হয়ে তিলোত্তমা বিচার পাক, সেটাই আমাদের সব থেকে প্রথম যে 5টা দফা দাবি, সেই দাবিটা আমাদের পূরণ হোক, ভালোভাবে পূরণ হোক, সেখানেই আমাদের জয়। সিপি বদলের খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে গানে আনন্দে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। তবে এখনো অপূর্ণই রয়ে গিয়েছে তাদের প্রথম দাবি, নির্যাতিতার খুনের ঘটনায় দোষীদের শাস্তি। সেদিকে এখনো তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা। সঞ্জু সুর ও নাজির রহমানের রিপোর্ট, R+ নিউজ।
কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন মনোজ বার্মা। মঙ্গলবার বিকালে লালবাজারে পৌঁছে যান নতুন নগরপাল। তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এরপরে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার বুঝে নেন মনোজ বার্মা। কলকাতা পুলিশের নগরপাল নতুন হিসেবে দেখা গেল যে মনোজ বার্মা তিনি কিন্তু চার্জ গ্রহণ করলেন, তার দায়িত্বভার বুঝে নিলেন এবং যেটা দেখা যাচ্ছে যে একদম মঙ্গলবার তার নতুন দায়িত্ব কিন্তু তিনি নিয়ে নিলেন। কারণ সোমবার রাতেই দেখা গিয়েছিল জুনিয়র ডক্টরদের সঙ্গে বৈঠক করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখান থেকে প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে একদিকে যেরকম নগরপালকে সরানো হবে, তার পাশাপাশি দেখা যাচ্ছে ডিসি নর্থ গুরুত্বপূর্ণ বিষয় এবং বেশ সমালোচনার সম্মুখীন হয়েছিল। এরা দুজন, এই দুজনকে কিন্তু সরানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই মতোই এই দুজনকে কিন্তু সরানো হলো। একদিকে যেরকম দেখা যাচ্ছে নগরী হিসেবে মনোজ বার্মাকে নিয়ে আসা হলো। 1998 ব্যাচের মনোজ বার্মা তিনি কিন্তু দেখা গিয়েছে যে পূর্বেও একাধিক অশান্ত পরিস্থিতি তিনি কিন্তু সামলেছেন। যখন পাহাড় অশান্ত হয়েছে তখন তিনি সেখানে সামলেছেন, যখন জঙ্গলমহল অশান্ত হয়েছে তখন তিনি সেই পদে সামলেছেন। এমনকি সিপি ব্যারাকপুর হিসেবেও কিন্তু তিনি দীর্ঘদিন সেই পদকে তিনি সামলেছেন। তারপরে কিন্তু তিনি এডিজি ল অ্যান্ড অর্ডার হিসেবে ছিলেন। তারপরে দেখা যাচ্ছে তাকে নগরপাল হিসেবে রাখা হলো। এর ফলে খানিকটা হলেও কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত হবে, পরিস্থিতি খানিকটা হলেও কিন্তু বদলাবে এমনটা কিন্তু মনে করছে রাজ্য প্রশাসন। এবং সেই জন্যই দেখা যাচ্ছে যে নগরপাল হিসেবে 1998 সালের ইউপিএসসি ব্যাচের বা আইপিএস মনোজ বার্মাকে নিয়ে আসা হলো। এর পাশাপাশি দেখা যাচ্ছে ডিসি নর্থকেও কিন্তু বদল করা হয়েছে। সেখানেও দেখা গেল যে অভিষেক গুপ্তাকে সরিয়ে দীপক সরকারকে নিয়ে আসা হয়েছে এবং সিপি এবং বিধাননগর এবং তার পাশে দেখা যাচ্ছে যে শিলিগুড়ি কমিশনারেটে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এই দীপক সরকার এবং তাকে কিন্তু নিয়ে আসা হলো। অন্যদিকে অভিষেক গুপ্তাকে সরিয়ে দেওয়া হলো এবং তাকে ব্যাটালিয়ানে পাঠিয়ে দেওয়া হলো, রাজ্য পুলিশের ব্যাটালিয়ানে, যেটা জানতে পারা যাচ্ছে। সার্বিকভাবে দেখতে গেলে যে পরিস্থিতি খানিকটা হলেও কিন্তু বদল হবে এবং সেই আশাতেই কার্যত রাজ্য প্রশাসন এইরকম কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেটা সার্বিক চিত্র থেকে স্পষ্ট। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সঞ্জনা, RPLUS নিউজ, কলকাতা। নাইট ডিউটি করতে পারবেন না মহিলারা, রাত্রের সাথে অ্যাপ নিয়ে সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে রাজ্যকে বিজ্ঞপ্তি তুলে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম নির্দেশের পরে রাজ্যের তরফে বিজ্ঞপ্তি মুছে ফেলার কথা জানানো হয়। মঙ্গলবার ছিল আজিকর কাণ্ডের তৃতীয় দফার শুনানি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে শুরু হয় মামলার শুনানি। আজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। রিপোর্ট দেখে 3 বিচারপতি জানান, কেন্দ্রীয় তদন্তকারী দলের রিপোর্ট দেখে তারা বিচলিত। সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ দেন প্রধান বিচারপতির বেঞ্চ। এই নিয়ে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, আজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। রিপোর্ট দেখে বোঝা গেল সিবিআই এর তদন্ত ঘুমিয়ে যায়নি। রিপোর্টে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সত্য সামনে আনতে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ্যে আনা যাবে না। রিপোর্ট সামনে এলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে খুশি সুপ্রিম কোর্ট। কিন্তু কি রয়েছে রিপোর্টে? তদন্তের স্বার্থে এখনই জানা যাবে না সেসব, তার জন্য আরো অপেক্ষা করতে হবে। অন্যদিকে সিবিআই কে কলকাতা পুলিশের দেওয়া সিসিটিভির ফুটেজ নিয়েও সুপ্রিম কোর্টে শুরু হয় বিতর্ক। সিবিআই এর দাবি, সিবিআই কে কত খুনের ফুটেজ দেওয়া হয়েছে? তদন্তের জন্য সিবিআই কে কতগুলি পেন ড্রাইভ দেওয়া হয়েছে? প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, 4টি ক্যামেরার যাবতীয় ফুটেজ থাকে এক জায়গায়, তা তুলে দেওয়া হয়েছে সিবিআই কে। 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআই কে। তখন সিবিআই এর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ দিল না কেন? সিজার লিস্টে নির্যাতিতা জিন্স ও অন্তর্বাস নেওয়া হয়নি। সিসি ক্যামেরার ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে। আজিকরের ঘটনার পর কর্মক্ষেত্রে মহিলাদের রাতের শিফটে কাজ করা নিয়ে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তি নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ওই নির্দেশিকা সংশোধন করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নির্দেশ, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। মহিলারা
রাতে কাজ করতে পারবেন না এ কথা বলতে পারেন না। বিমান পরিষেবা, সেনায় অনেক মহিলা রাতে কাজ করেন, ফলে এই বিজ্ঞপ্তি কেন? মহিলারা এই ধরনের কোনো ছাড় চান না, তারা চান সমান সুযোগ। মহিলা ডাক্তাররা সব পরিস্থিতিতে কাজ করতে চান, তাদের সব পরিস্থিতিতে কাজ করা উচিত। রাজ্যকে এটি ঠিক করতে হবে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া আমাদের কাজ নয়। ইজলাসেই এক আইনজীবীকে ধমক দিলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি। আপনি বললেই পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না। এটা আমাদের কাজ নয়। তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। সিবিআই এর রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। মঙ্গলবারের এই শুনানিতে কার্যত ভৎসনার মুখে পড়ে রাজ্য। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, RPLUS নিউজ। জুনিয়র চিকিৎসক বিরতি প্রসঙ্গে ফের উঠল সুপ্রিম কোর্টের শুনানিতে। ডাক্তারদের সংগঠনের আইনজীবী জানান, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এটা সঠিক নয়। ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তার জন্য কি পদক্ষেপ? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টে। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে মঙ্গলবারের শুনানিতে কোনো নতুন কথা বলল না সুপ্রিম কোর্ট। আগের শুনানিতে যেমন বলেছিল তেমনই আশ্বাস দিল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। জানালো, কাজে ফিরলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। রাজ্যের তরফে বারবার অভিযোগ করা হয়েছে। ডাক্তারদের সংগঠনের আইনজীবী দাবি করেছেন, এই অভিযোগ সঠিক নয়। সিনিয়র চিকিৎসকেরা ওভার ডিউটি করছেন। অন্যদিকে কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার কি পদক্ষেপ রাজ্যের? জানতে চায় আদালত। প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন, গত শুনানিতে আমরা নির্দেশ দিয়েছিলাম ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। ওই বিষয়ে রাজ্য কি পদক্ষেপ করেছে? আমরা পদক্ষেপ করেছি, আদালতে ওই বিষয়ে জানাচ্ছি। অভিযুক্ত পুলিশেরই একজন, তিনি সিভিক ভলেন্টিয়ার। নিরাপত্তার অভাব ছিল বলেই তো ওই সিভিক ভলেন্টিয়ার সারা হাসপাতাল ঘুরে বেরিয়েছেন। আবার নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী রাখবেন? যেখানে সব সময় কাজ চলছে, চিকিৎসকেরা 36 ঘন্টা কাজ করছেন, সেখানে এমন নিরাপত্তা কেন? 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে উপযুক্ত নিরাপত্তা আশা করেন? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য। সিভিক ভলেন্টিয়ার নিয়ে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, ওই চুক্তিভিত্তিক কর্মীদের 7 দিনের ট্রেনিং দিয়ে কিভাবে তাদের থেকে উপযুক্ত নিরাপত্তার আশা করেন? কিভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে পারে রাজ্য? রাজ্যের এই বিষয়ে ভাবা উচিত। চিকিৎসকদের নিরাপত্তাহীনতার প্রশ্ন আসা স্বাভাবিক। রাজ্যের উদ্দেশ্যে বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, 28টি মেডিকেল কলেজ রয়েছে রাজ্যে। আরো 17টি হাসপাতাল সরকারের সঙ্গে যুক্ত, যেখানে 18 থেকে 23 বছরের তরুণীরা কাজ করেন। তাদের নিরাপত্তায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হলে নিরাপত্তাহীনতার প্রশ্ন আসা স্বাভাবিক। মঙ্গলবার জুনিয়র চিকিৎসকদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী ইন্দিরা জয় সিং। তিনি বলেন, জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্যের সঙ্গে তাদের যে বোঝাপড়া তা নথিবদ্ধ রাখা হোক। আমাদের সব দাবি একদিনে পূরণ হবে না। জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে চান, কিন্তু এই বিষয়ে এখনই নজর দেওয়া দরকার। জুনিয়র ডাক্তাররা জেনারেল বডির মিটিং করে সিদ্ধান্ত নেবেন। আন্দোলনরত চিকিৎসকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে তবেই পদক্ষেপ করতে হবে রাজ্যকে। মঙ্গলবারও একই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, RPLUS নিউজ। RPLUS নিউজ সবার পাশে। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি, শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে। বিচার মিলবে কোন পথে? সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে, আমরা সবাই জানি। তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। ক্ষমতার এত লোভ দিদি, তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখবে। এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে, দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে, সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে। টিআরপির জন্য খবর পরিবেশন নয়, ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন RPLUS নিউজ, সবার আগে সবার পাশে।
আর+ নিউজ এখন আপনার হাতের মুঠোয়। যেখানে খুশি যখন খুশি আপনার মোবাইল ফোনে আমরা আছি। প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আর+ নিউজ অ্যাপ। জানতে থাকুন, লাইভে থাকুন, সব খবর সরাসরি। আর+ নিউজ, সবার আগে সবার পাশে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি। কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমাদের আওয়াজ সত্যের সাথে। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। পর্বে জনমত হিন্দুত্ব সাথে কোথাও একটা ধর্মনিরপেক্ষতা অটোমেটিক্যালি আছে। পাবো আমি 46 পয়সা, দিল আমাকে 4 আনা, আমি কোনোদিন অংশগ্রহণ করবো না। চোপড়ার ঘটনাটা অস্বীকার করতে পারে একদম সেন্ট্রাল এজেন্সি, সেখানে খুব বড় ঘটনা। রাজ্যপাল আমাদের বিজেপির প্রতিনিধি, সবার প্রতিনিধি। জনমতে আমরা ফোন অন করছি, বলুন। পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে জনমতে অংশ নেওয়ার জন্য বাগুইয়াটি থেকে ফোন করেছে, বর্ধমান থেকে ফোন করেছেন। রাজনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য, উন্নয়ন, রাজ্যের ক্ষমতা, বাংলার ভবিষ্যৎ নিয়ে খোলা মনে কথা বলুন। দেখুন জনমত, সন্ধ্যে 7টায় আর+ নিউজে। আরজিকর কাণ্ডে বিচারের দাবি। কলকাতা ছাড়িয়ে দেশের বহু প্রান্তে প্রতিবাদ। বিচার চায় নির্যাতিতার পরিবার। মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা টিআরপির জন্য মুখরোচক সংবাদ পরিবেশন নয়। দেখো এইখানে এই বিল্ডিং এর যে টপ ফ্লোর সেখানে কিন্তু ঘটনা ঘটেছিল এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ন্যায়ের প্রশ্নে খবরের সত্যাসত্য যাচাই। আরজিকরের এমার্জেন্সিতে যেভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছে তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ব্যারাকও। গোটা দেশেও কিন্তু এই আরজিকরের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের ঢেউ উঠেছে। ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টরস
আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে অগ্রগতি, রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্ত রিপোর্টে যা দেখা গিয়েছে তা খুবই উদ্বেগজনক, মন্তব্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ নিয়ে রাজ্যের আর্জি খারিজ। আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারবো না, এটা জনস্বার্থ মামলা, বললেন প্রধান বিচারপতি। কলকাতা পুলিশ মাত্র 27 মিনিটে সিসিটিভি ফুটেজ দিয়েছে, বাকি ফুটেজ কেন দিল না প্রশ্ন আইনজীবী ফিরোজ এডুজির। প্রায় 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, পাল্টা বক্তব্য রাজ্যে। হত্যাকাণ্ডে তদন্তে নির্যাতিতার বাবার বক্তব্যকে বিশেষ গুরুত্বের নির্দেশ সুপ্রিম কোর্টে। নির্যাতিতার বাবা যে সমস্ত বিষয় তুলেছেন সিবিআই সেগুলো দেখা উচিত, বললেন প্রধান বিচারপতি। কর্মক্ষেত্রে মহিলাদের ডিউটি আওয়ার্স নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি সঠিক করতে হবে। আপনাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, আপনারা বলতে পারেন না মহিলারা রাতে কাজ করতে পারবেন না, বললেন প্রধান বিচারপতি। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ বার্মা, এডিজি এসটিএফ এ বদলে বিনীত গোয়েলকে।